আমার বরজলা বিধানসভা এলাকায় দুর্গাচমনি থেকে যে রুটটা, আপনি কেমন উত্তর দিব? উনি মাননীয় মুখ্যমন্ত্রী করতে উত্তর দিব বরজলার ব্যাপারে? ঠিক আছে, লিঙ্কই তো করেন। সাবজেক্টটা তো সাবজেক্ট স্যার ওয়ার চিহ্ন যদি করা হয় এটা তো আমাদের দায়িত্ব করতে হবে। অন্যান্য মেম্বারদের প্রশ্ন আছে। আরে এটা মুখ্যমন্ত্রী পদ নির্দেশই বলেছি, মনে করে বলেছেন করুক না বলুন না না রিলেটেড। আমার প্রশ্ন হলো দুর্গাচমনি থেকে পঞ্চবটি যে ভিআইপি রুটে যে রুটটা যাচ্ছে সেটার কাজ দীর্ঘদিন ধরে চলছে এবং খুবই নিম্নমানের। এটা হবে, এর পর আপনি চিঠি দিয়ে দিন, জানাবেন। এটা তো এটা আনসার নাই তো ওনার কাছে, এটা আনসার বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক মহোদয় বিরজিৎ বাবু যে সাপ্লিমেন্টারি যে কোশ্চেনটা করেছেন তার উত্তর আমি দিচ্ছি। দেখুন, আমরাও চাই যেখানে যে কোনো কাজ নিম্নমানের জন্য না হয়, এবং ফরচুনেটলি, আপনি আনফরচুনেটলি বলেছেন, ফরচুনেটলি এই যাতে ওখানে কোনো রকম নিম্নমানের কাজ না হয় এর জন্য ন্যাশনাল হাইওয়েজ অর্থাৎ NHIDCL এদের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরে এরা নিযুক্ত করেছে স্পেশাল প্রজেক্ট মনিটর SPM। এই পর্যন্ত 2 বার এই প্রকল্পটি ওরা পর্যবেক্ষণ করে গেছে, এবং এর যে ব্যবহৃত সামগ্রীগুলি NABL অর্থাৎ ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ দ্বারা এটার গুণমান পরীক্ষা করা হয়। এবং এখানে আরেকটা ক্লজ আছে যে ঠিকাদারের কারণে যদি উক্ত কাজটি বিলম্ব হয় সেখানে লিকুইডেটেড ড্যামেজ আরোপ করার বিধান রয়েছে, মানে ফাইন দেওয়ারও ব্যবস্থা হয়েছে। আর মাননীয় বিধায়ক গোপালবাবু বলেছেন সেন্স অফ হিউমার, উনার আসলে ক্যাটারেক্ট অপারেশন হয়েছিল না, ওই গগলসের কথা বলছিলেন না, ক্যাটারেক্ট আপনি জিজ্ঞেস করছিলেন, ক্যাটারেক্ট ওইটা করে ওইটা গগলস পড়তে হয়, এর জন্যই সেদিন আপনি জিজ্ঞেস করেছেন, উত্তরটা দিলাম। ধন্যবাদ। পরবর্তী সাপ্লিমেন্টারি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ক্যান আই আস্ক? ইউ উইল আস্ক? বলেছে তো। আরে বলছি উত্তরটা আরেকটা 2021-এ, এটা শুরু হয়েছিল 2021-এ। কিছু বলবেন? ইয়েস মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই ন্যাশনাল হাইওয়ের যে নিম্নমানের কাজের ব্যাপারে I think I have spoken, I have questioned 4-5 times. আমি এলাকার বিধায়ক, আমার চোখের সামনে যখন একটা নিম্নমানের কাজ হয়, ইফ আই ডোন্ট প্রটেস্ট ইট, এটা কিন্তু খুব বাজে লাগে। আসারাম বাড়ি দিয়ে বিশাল একটা জায়গায় when the work was going on, ওইখানে কিন্তু DPR এ যা লেখা NHIDCL was not doing that. তো এজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি অন্যের কথা বাদই দিয়ে দিলাম, এজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ইফ আই ক্যানট কোয়েশ্চেন, ইফ আই ক্যানট স্টপ দ্যাট ওয়ার্ক দেন অ্যান্ড দেন, এটা কিন্তু দেখুন, একটু চিন্তা করে দেখুন এটা কিভাবে আমরা সেখানে we also can be part of it. নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সাপ্লিমেন্টারিটা আমরা কি করে সেখানে মানে কোয়েশ্চেন করতে পারি, এই ব্যবস্থা যেন গ্রহণ করা হবে কিনা। আরো একটা বিষয় হচ্ছে, এদের যদি আপনি ডাকেন কিছু জিজ্ঞেস করার জন্য, দে ডোন্ট কাম, দে ডোন্ট বদার। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, টিম দিয়ে এটাকে পরীক্ষা নিরীক্ষা করেছে, এত বিশাল রাস্তার মধ্যে যেখানে যেখানে ভালো সেখানে নিয়ে পরীক্ষা করাবে এরা, ঠিক যেখানে যেখানে ভালো সেখানে নিয়ে পরীক্ষা করাবে। তো এইটা সরকার এবং আমরা সবাই কি করে সেখানে প্রশ্ন করতে পারি, এটার ব্যবস্থা গ্রহণ করবেন কিনা একটু বলবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের এলপি সাহেব যে প্রশ্নটা করছেন, ইউ হ্যাভ এভরি রাইট টু আস্ক, নো প্রবলেম। কিন্তু ঘটনা হচ্ছে যে এত বড় কাজ হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও দেখে, পরিবহন দপ্তর যেটা দিল্লিতে আছে ওনারাও নিশ্চয়ই দেখেন, তবেই তো এই ধরনের টেস্টিংয়ের বিষয় ইত্যাদি করছে।
আমরা অনেক সময় দূর থেকে মনে হয় যে সব কিছু খুব ইজি, কিন্তু এই যে প্রশ্নগুলো আজকে হলো এটারও কিন্তু প্রয়োজন, এবং এর জন্যই তো এই যে প্রশ্নের পরে তার কিভাবে সমাধান করা যায়, এরপর আরও কোনো টেস্টিং টিম করা যায় কিনা, আরও লোক পাঠানো যায় কিনা, তো এগুলো হবে। অ্যাওয়ারনেস থাকাটা খুব প্রয়োজন। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে সবাই হয়ে আমরা দিয়ে দিলাম, টেন্ডার কল করে দিয়ে দিলাম, কাজ করছে, যেটা আমরাও চাই না। আমরা চাই যে কোয়ালিটি ওয়ার্ক হোক, সময়ের কাজ সময়ের জন্য শেষ হয়, কিন্তু এটাও বুঝতে হবে যে কোন জায়গার মধ্যে কি সমস্যা নিয়েই আমাদের বাঁচতে হবে, আর সমস্যা সমাধান করার জন্যই আমাদের বাঁচতে হবে। তো সমস্যাগুলো আমাদের সমাধান করছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন রেজ করার অধিকার সবার আছে, আর বিশেষ করে যারা মাননীয় বিধায়কগণ আছেন ওনার নিজের এলাকা তো করবেনই, কেন করবেন না? সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আই হ্যাভ এভরি মানে আপনাদের সাথে আমি একমত, এর মধ্যে আর প্রশ্ন নেই। স্যার মাননীয় সদস্য। স্যার 1 সেকেন্ড একটা সাপ্লিমেন্টারি আমার প্লিজ প্লিজ স্যার 1 সেকেন্ড স্যার, আমার চম্পনগর টু জম্পুইজলা যে রুটটা, এটাও 2019-এ এটা টেন্ডার হয়েছে, কাজও ধরা হচ্ছে, এখন 10 ইয়ার সব পেরিয়ে গেছে, কিন্তু এখনো কাজটা প্রায় মানে কমপ্লিট দূরের কথা কমপ্লিট হয়নি, এবং একদম নিম্নমানের কাজ হচ্ছে। এটা পাবলিক কোনো সলিউশনও পাচ্ছে না। ইভেন এটার জন্য রাস্তা ব্লক হয়েছে, কথা দিয়েছে, আমি পিডব্লিউডি এক্সিকিউটিভের সঙ্গেও অনেকবার কথা হয়েছে, কিন্তু হবে বলে সব টেনিয়র সব শেষ হয়ে গেছে চম্পননগর টু জম্পুইজলা যে রাস্তাটা। এটা কাইন্ডলি প্লিজ একটু আপনারা নজরে দিলে খুব ভালো হবে। দেখবেন। মাননীয় পরবর্তী প্রশ্ন রয়েছেন মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন মহোদয়। Honorable Speaker, sir, my admitted question star 10. মাননীয় স্পিকার স্যার, ওনার প্রশ্নটা হলো এই সত্যি বিলোনিয়া কলেজ মাঠে একটি স্টেডিয়াম তৈরি করার কোনো পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের? বিলোনিয়া কলেজ স্টেডিয়াম তৈরি করার এখন কোনো প্রস্তাব আসেনি। এ ব্যাপারে যদি ভবিষ্যতে দপ্তরের নিকট প্রস্তাব আসলে স্টেডিয়াম তৈরির প্রয়োজনীয় জায়গা যদি পাওয়া যায় তাহলে সেটা দপ্তর দেখবে। তবে বিলোনিয়াতে বিকেআই মাঠে একটা সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করা হয়েছে ইতিমধ্যে, এবং সেটা ইনগুরেশনও হয়েছে। সেকেন্ড হলো উনি দ্বিতীয় যদি থাকে তবে কবে নাগাদ কাজ শুরু করা হবে? যেহেতু প্রথম প্রশ্নেই এখানে করার কোনো পরিকল্পনা নেই, তাহলে দ্বিতীয় প্রশ্নের কোনো উত্তর আছে? স্যার, বিলোনিয়া ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম কলেজ, এবং যেখানে ছাত্র সংখ্যার দিক থেকেও রেজাল্টের দিক থেকেও এটা উন্নত মানের একটি কলেজ, অনেক পুরাতন কলেজ। এবং মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে জায়গা যদি থাকে, কলেজে বিরাট একটা ফিল্ড সেখানে মধ্যে আছে, অনেক বড়। আমি যখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলাম তখন স্পোর্টস ডিপার্টমেন্টের আগরতলার অফিসাররাই যারা গিয়েছিলেন, একটা প্রকল্পের মধ্য দিয়ে এই কাজটা করা যায় কিনা তারা মাঠ ভিজিট করেও সেখানে মধ্যে এসেছিলেন। দ্বিতীয়ত বিএডিপি প্রকল্পেও এই বিষয়টা, যেহেতু এটা বর্ডার লাইনে, বিএডিপি প্রকল্পেও আমরা এই বিষয়টাকে তখন পাঠিয়েছিলাম, কিন্তু তার পরবর্তী সময় এটা কী পর্যায়ে আছে এটা আমারও সেখানের মধ্যে জানা নেই। এবং এটা স্যার এটা জানেন যে বিলোনিয়ার বিশেষ করে 4টি ইভেন্ট খেলাধুলা, আমি নিজেও যুক্ত ছিলাম খেলাধুলার সঙ্গে। সাপ্লিমেন্টারি বলছি, জুডো, যোগা, টেবিল টেনিস এবং বাস্কেটবল, এতে বিলোনিয়ার অবস্থানটা অনেক বেশি ভালো। কাজে সেই দিক থেকে আমার প্রস্তাব হচ্ছে বিলোনিয়ার যেই কলেজের যে বিশাল মাঠ সেখানে মধ্যে আছে, সেই মাঠের ভেতরে একটা স্টেডিয়াম, এবং স্টেডিয়ামের নিচের যে সাইডটা সেখানে মধ্যে থাকে, সেখানে 300 খেলোয়াড় যাতে থাকতে পারে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন খেলা সেখানে হয়। জাতীয় স্তরের খেলাও বিলোনিয়াতে বেশ কয়েকবার সেখানে হয়েছে। মূল প্রশ্নটা করুন। সেই দিক থেকে তাদেরও যাতে থাকার ব্যবস্থা করা যায়, 300 খেলোয়াড় যাতে অন্তত নিচে থাকতে পারে, এবং একটা বড় স্টেডিয়াম সেখানের মধ্যে যাতে করা হয়, কিন্তু কোনো অবস্থায় ট্র্যাক সিনথেটিক না। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন বিকেআইতে সিনথেটিক ট্র্যাক করেছেন, আমি একটু বলছি সিনথেটিক ট্র্যাক কোশ্চেনের সিস্টেম না,
আপনি নতুন এসছেন, আমি এটাতেই তো বলছি। না না, মূল প্রশ্নটা কি আপনার মন্ত্রীর কাছে? সেকেন্ড প্রশ্নটা কি কি করবেন, কি হবে? এটাই তো বলছি স্যার, স্টেডিয়ামটার প্রসঙ্গেই তো বলছি। আর 300 সিট দিতে হবে তো এই স্টেডিয়ামের সঙ্গে সাথে রিলেটেড স্যার, এটা তো আলাদা না, এটা তো স্টেডিয়ামের সঙ্গেই রিলেটেড। আপনি কোশ্চেনটা করুন, আপনি কোশ্চেনটা প্লিজ। কোশ্চেনটাই তো করলাম যে বিলোনিয়া কলেজ মাঠে একটা উন্নত মানের স্টেডিয়াম তৈরি করা হোক, যেখানে 300 খেলোয়াড় তার নিচের দিকটাতে থাকতে পারে, এবং মাঠটা সিনথেটিক মাঠের কথা বলেছে, একটু সিনথেটিক মাঠের কথা বলেছে। আমি বলছি আন্তর্জাতিক ক্ষেত্রে এখন সিনথেটিকটাকে তুলে দেওয়া হয়েছে, কাজে সিনথেটিক মাঠ না করে জেনারেল মাঠ সেখানের মধ্যে হোক। এবং এটা ঠিক যে ওই কলেজের ভেতরে 200 জনের মতো ট্রাইবাল স্টুডেন্ট লেখাপড়া করে, কারণ আমি এই কথা বলছি কারণে এই স্টুডেন্টের মধ্যে খেলার প্রতিভাটা বেশি, এসটি যারা তাদের মধ্যে। এবং কি করবো বলো, আশ্চর্য। আরে আমি তো না না না, আপনি আমি তো রিলেটেড কোশ্চেন বলছি। তর্ক বিতর্ক করবেন, আমি কেন স্টেডিয়ামটা চাইছি স্যার, আমি যুক্তি বলবো না স্যার। স্টেডিয়াম চাইতে পারেন অনেক কারণে, হবে কি হবে না, দেবেন কি দেবেন না, হলে কবের মধ্যে হবে। আমার স্যার যুক্তিটা যদি আমি না দিই তাহলে কি, আমি তো বুঝতে পারছি না স্যার। প্লিজ। আরে দিবঙ্কর বাবু, বিতর্ক জায়গা না, ভালো লাগে না। সাপ্লিমেন্টারি রইল, উনি উত্তর দিয়ে লাইছে সারছে। এবার আপনি বলবেন এত সেঞ্চুরি থাকলেও আমার একটা প্লেয়ার থাকার জন্য একটা এত এটা বাজিস পিছে কইেন। আমরা কোশ্চেনের মধ্যে সাপ্লিমেন্টারি ব্যাপারটা ভালো করে দেখে লই না। আপনি চেয়ারম্যান ছিলেন, আপনি আগরতলা এসেছেন, আপনি দেখেছেন এখানে যোগা হয়, জুডো হয়, বিলোনে অনেক ভালো হয়, এগুলো দরকার নেই। আমি স্টেডিয়ামটা কেন চাইছি একজন এমএলএ, ক্লারিফিকেশন লাগবে না স্যার। দিবঙ্কর বাবু, একজন এমএলএ একটা মর্যাদা আছে, জিনিসটা বুঝেন। সাপ্লিমেন্ট প্লিজ, ইউ আস্ক ইউর সাপ্লিমেন্ট। আমি কেন স্টেডিয়ামটা চাইছি তার যৌক্তিকতাটা আমি বুঝিয়ে বলতে হবে না স্যার? আরে বুঝিও যে না বুঝেন, একজন বিধায়ক। আমি তো স্যার স্টেডিয়ামের সাবজেক্টের বাইরে যাইনি। আপনি কি মনে করেন দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম সাংঘাতিক হয়ে গেল? আপনার মূল জিনিসটা কি? আরে আপনি স্যার 303 আপনি ব্রিজের আলোচনা নষ্ট করবেন না, সামাল একটু বোঝান। আপনি ব্রিজের আলোচনা সারা রাজ্যের রাস্তার আলোচনাটা সাবমিট করুন। আপনি উত্তর দিন মাননীয় অনেক সামাল। মাননীয় স্পিকার স্যার, আমি একটু বলি। বলুন। ইয়ার কোশ্চেনে মাননীয় মন্ত্রী বলেছেন যে একটা প্রস্তাব যদি আসে তাহলে এটা দেখবেন। তো আমি বলছি এটা আপনার কাছে যে মাননীয় সদস্য যখন বলেছে এটাও তো একটা প্রস্তাব, কাজে সেদিক থেকে এটা বিবেচনা হবে। মাননীয় স্পিকার স্যার, ওনার যে সাপ্লিমেন্টারি যেটা, শ্যামবাবু আপনারা তো পুরনো লোক, প্লিজ তাদের একটু বললেন, এটা হেল্প করেন। এটা আমরা যেমন নিজেদের মধ্যে আলোচনা করি, এটা না করলে মুশকিল। তোমরা তো মনে করে বাজেট ভাষণ, প্রত্যেকটি বাজেট ভাষণ না তো 1 ঘন্টার মধ্যে 15 জন কোশ্চেন করা উচিত। না না ভাই, আপনি জানেন না রে ভাই, প্লিজ জানেন না, প্লিজ শিখেন তার থেকে যারা সিনিয়র আছে। কি করতেছেন না শুনুন, এটা হয় নাকি? এটা অ্যাসেম্বলি দিবঙ্কর প্লিজ, আপনি অনেক জানেন, আমি বুঝেছি, কিন্তু ঘটনাটা হচ্ছে আজও কিন্তু আমরা শিক্ষার অফিস, আমি এখনো সুদীপ বাবুর কাছ থেকে, অনিমেষ বাবুর কাছ থেকে, রত্ন কাছ থেকে শিক্ষা নেই। স্টিল মাননীয় মন্ত্রী মহোদয় প্লিজ। মাননীয় স্পিকার স্যার, ওনার সাপ্লিমেন্টারি যেটা ছিল আমি এটাই বলছি, তিনি বলেছেন এটা প্রপোজাল পাঠিয়েছিলেন। তো যেটা কলেজ যে মাঠটা করার কথা ছিল, এটা বিএডিবি থেকে বিএডিবি বন্ধ হয়ে গেছে। প্রথম তো বিএডিবি দেখেন জেলা শাসক, তো যেহেতু আপনি বিএডিবি থেকে পাঠিয়েছিলেন প্রজেক্টটা বানিয়ে, এর জন্য সেটা এখন আর উত্তর দেওয়া যাবে না। যদি আপনারা হায়ার এডুকেশন দপ্তর থেকে, যেহেতু কলেজের জমি, কলেজের হায়ার এডুকেশন দপ্তর থেকে আমাদের কাছে প্রপোজাল পাঠান, তাহলে সেটা নিয়ে আমরা আমাদের কেন্দ্র সরকারের কাছে পাঠাবো। ইতিমধ্যে খেলো ইন্ডিয়ার প্রজেক্টে আমরা অনেকগুলো মাঠ করছি, আর এটা আমরা চাই যে গোটা রাজ্যে মাঠ তৈরি হোক। আমাদের ছেলেমেয়েরা, মাননীয় মুখ্যমন্ত্রী বলেন নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ, আর এটা একটা বড় মাধ্যম খেলাধুলা। ইতিমধ্যে গত 2023-24 যে ফাইন্যান্সিয়াল, এই বছর আমরা দক্ষিণ জেলাতে অলরেডি একটা বড় মাঠ শান্তিরবাজার, অলরেডি একটা বড় স্টেডিয়াম আমরা স্যাংশন দিয়েছি, এবং সেটা এই মুহূর্তে হয়তো এই মাসেই সেখানে কাজ শুরু হবে। এবং
জোলাইবাড়ি একটা মিনি স্টেডিয়াম, গ্র্যান্ড স্ট্যান্ড সহ একটা মিনি স্টেডিয়াম, সেটাও স্যাংশন দেওয়া হয়েছে, সেটাও ইতিমধ্যে কাজ শুরু হবে। বিলুনিয়ার থেকেও যদি আসে, সত্যি বিলুনিয়া কলেজ মাঠটা অনেক বড় মাঠ, আমি দেখেছি। যদি আপনারা প্রস্তাব পাঠান এবং হায়ার এডুকেশন দপ্তর এনওসি দেয়, তাহলে আমরা কেন্দ্রে পাঠাবো, মঞ্জুরি আসলে সেটাও করানো যেতে পারে। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার মহোদয়। মাই অ্যাডমিটেড স্টার্ট করছেন 16। মাননীয় বিধায়ক শ্রী সুদীপ সরকারের যে স্টার্ট করছেন, প্রশ্ন 1, ইহা কি সত্য যে বরজলা রেভিনিউ সার্কেলের নতুন ভবন নির্মাণের জন্য জমি চিহ্নিত করা হয়েছে? উত্তর, হ্যাঁ, বরজলা রেভিনিউ সার্কেলের নতুন ভবন নির্মাণের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। প্রশ্ন 2, যদি হয়ে থাকে তবে কবে নাগাদ শুরু করা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, ইতিমধ্যে বরজলা রেভিনিউ সার্কেলের কাজ শুরু করা হবে। সাপ্লিমেন্টারি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের বর্তমানে যে বরজলা তহসিলে যে সার্কেলের কাজ চলছে, সেই জায়গার মধ্যে কর্মী স্বল্পতা এবং বিশেষ করে আমাদের এলাকার জনগণ একবার আগরতলা আরেকবার বরজলা সার্কেল অফিস, দুই জায়গার মধ্যে যেতে হচ্ছে। কোনো জায়গাতেই মানে সঠিক সময়ে সঠিক নিয়ে কাজটা হচ্ছে না। আমার অনুরোধ থাকবে, যেহেতু অতি সত্বর আপনারা ধরবেন বলেছেন, যদি হয়ে যায় তাহলে আমার বরজলাবাসী এবং বরজলা সার্কেলের যারা আছেন তারা উপকৃত হবে। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, উনি তো অলরেডি ধন্যবাদ দিয়েছেন। আমি আর একটু আপনার অবগতির জন্য জানাচ্ছি। নতুন ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে এখানে নাম্বারটা দেওয়া আছে, ডেটেড এত নাম্বার শেহামূলে গ্রামান্বয়ন দপ্তর থেকে কার্যকরী জারি করা হয়ে গেছে, কাজে কাজটা শুরু হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন এনেছেন শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্বপ্না দাস পাল অসুস্থ, তিনি আমাকে জানিয়েছেন তিনি আসতে পারবেন না। তো প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হয় না তো ম্যাডাম, এটা হয় না। এর পরবর্তী প্রশ্ন শ্রী রামু দাস মহোদয়। মাননীয় স্পিকার মধু স্যার, আমার এভিডেন্স চার্জ কোশ্চেন নাম্বার 3-1। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক রামু দাস মহোদয়ের কোশ্চেন নাম্বার 31-এর যে প্রশ্ন নাম্বার 1, ত্রিপুরা পুলিশের টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি কোয়ার্টারের সংখ্যা কত? উত্তর হচ্ছে, ত্রিপুরা পুলিশ এখন কিন্তু আর টাইপ এ বি হয় না, এখন টাইপ 1, 2, 3 হয়। তো ত্রিপুরা পুলিশের টাইপ 1, টাইপ 2 এবং টাইপ সি যে কোয়ার্টার, এর সংখ্যা যথাক্রমে 877, 1501 এবং 380। প্রশ্ন 2, উক্ত কোয়ার্টারগুলো মেনটেনেন্স করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? উক্ত কোয়ার্টারগুলির প্রয়োজনের ভিত্তিতে নিয়মিত রূপে মেনটেনেন্স করা হয়ে থাকে। প্রশ্ন 3, যদি থাকে তবে পুলিশ রিজার্ভ অন্তর্গত পুলিশ কোয়ার্টারগুলোর মেনটেনেন্সের কাজ কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, পুলিশ রিজার্ভ অন্তর্গত পুলিশ কোয়ার্টারগুলির মেনটেনেন্সের কাজ একটি চলমান প্রক্রিয়া বা প্রয়োজনের ভিত্তিতে নিয়মিত রূপে করা হয়ে থাকে। বিগত 2 বছরে 11টি টাইপ 1, 34টি টাইপ 2 এবং 2টি টাইপ 3 স্টাফ কোয়ার্টারের মেরামতের কাজ অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে আরও 21টি টাইপ 1, 15টি টাইপ 2 এবং 14টি টাইপ 3 কোয়ার্টারের প্রয়োজনীয় সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, পুলিশ রিজার্ভ সেটা প্রতাপগড় বিধানসভার মধ্যে যুক্ত আছে পুলিশ কোয়ার্টারগুলো।
তো আমি প্রতিনিয়ত সকালবেলা যে টাইমটা ওইটা আমি রিজার্ভের মধ্যেই চলাফেরা করার চেষ্টা করি, অর্থাৎ মর্নিং ওয়াক করি। তো আমি লক্ষ্য করতে পেরেছি স্যার, এখানে যে কোয়ার্টারগুলো আছে, টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি, এখন ঠিক আছে এটা নতুন করে 1, 2, 3 এগুলা করা হচ্ছে বা হয়েছে, কিছু কিছু জায়গা দিয়েছে আমি দেখেছি। তো লক্ষ্য করতে পেরেছি স্যার, কিছু কিছু বিল্ডিং আছে যেখানে খুবই পুরনো, বিল্ডিংগুলো খুবই পুরনো এবং এগুলোর মধ্যে কেউ থাকে না, একদম জরাজীর্ণ অবস্থা। বিশেষ করে আমি দেখেছি কোথাও ছাদের প্লাস্টার খসে পড়ছে, কোথাও ছাদের ডালাই খসে পড়ছে, এখন রডগুলো দেখা যাচ্ছে। এবং কিছু কিছু বাথরুম আছে যেগুলোর মধ্যে দরজা জানালা সব মানে ভেঙে চুরে চুরমার। তো এগুলোর মধ্যে স্যার তারা থাকতে পারে না, কারণ তারা তো আমাদের সঙ্গে থাকে, তাই যে নিরাপত্তা দেয়। তো তাদের পরিবার নিয়ে থাকা, ছেলে মেয়ে বয়স্ক মা বাবা নিয়ে থাকা খুবই কষ্টকর। তো তাদের কথা চিন্তা করে, কারণ যাতে তারা মানে এত পরিশ্রম করে, যে নিরাপত্তার জন্য তারা এত সময় দেয় এবং আমাদেরকে তারা নিরাপত্তা দেয়। তো সেই জায়গায় তাদের স্বার্থ কথা চিন্তা করে আমি মনে করি যে এই কোয়ার্টারগুলো প্রতিনিয়ত, শুধু বছরে না, প্রতিনিয়ত তাদের এই কোয়ার্টারগুলো যাতে মেনটেনেন্স করা হয়, যাতে তারা সুন্দরভাবে থাকতে পারে, রাত্রি যাপন করতে পারে, সেদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা যদি দেখেন খুব ভালো হবে এবং এ বিষয়ে যদি উনি কিছু বলেন তাহলে খুব খুশি হব আর কি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক রামদাস মহোদয় যে বলেছেন, আমিও দেখেছি অনেক জায়গায় এই ধরনের, আমাদের অনেক দিনের অভিজ্ঞতা, কিন্তু বহু জায়গায় গিয়ে দেখি মানে হয়তো বা 10 বছর 15 বছরে শুধু মেনটেনেন্স বা দেখে রাখা, নিজের বাড়িটা কিন্তু ঠিক রাখে, কিন্তু নিজেও থাকে, কিন্তু সরকারি যেহেতু ঠিকভাবে নিজেরাও একটু একটু কিন্তু করতে পারে ইচ্ছা করলে অনেক জায়গায়, আমি বলছি না যে ওরা করতেই হবে। এর জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি, এর মধ্যে আপনারা জানেন যে যার যার ডিপার্টমেন্টের একজন নোডাল অফিসার আমরা বানিয়েছি এবং 10% যে বাজেট সেই ডিপার্টমেন্টে দেওয়া হবে, তার জন্য মেনটেন্যান্স যেন করা হবে। অনেক বাড়ি আপনার কোয়ার্টার দেখবেন, সরকারি অফিস আছে, বট গাছ উঠে আছে, ফাটল ধরে গেছে, এগুলো যাতে কোনো অবস্থায় না হয় এর জন্য আমরা অলরেডি একটা ডিসিশন নিয়েছি এবং সেটাও ইমপ্লিমেন্টেশন হবে। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এর মধ্যে এবার যে 2024 অর্থ বছরের জন্য এই ধরনের যে মেনটেনেন্স ওয়ার্ক, তারপরে রিপেয়ার, এর জন্য বাজেটে তার সংস্থান রাখা হয়েছে। মাননীয় সদস্য শ্রী মনোজ কান্তি দেব। Honorable Speaker, sir, my admitted start question number 4-5. মাননীয় বিধায়ক শ্রী মনোজ কান্তি দেবের যে কোশ্চেন নাম্বার 45, মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রশ্ন নাম্বার 1, কমলপুর মহকুমায় অত্যাধুনিক সার্কিট হাউস করার কোনো পরিকল্পনা দপ্তরে আছে কিনা? কমলপুর একটি অত্যাধুনিক সার্কিট হাউস করার কোনো পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? 2 নম্বর প্রশ্নে 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্নের উত্তর অপ্রাসঙ্গিক। সাপ্লিমেন্টারি স্যার, আমরা কমলপুরের যে ডাকবাংলাটা বর্তমানে রয়েছে, এটার বয়স 50 বছর। এত বছরে আর কোনো নতুন বিল্ডিং হয়নি, যদিও ধর্মনগর কয়েকদিন আগে গিয়েছিলেন, এই রুমে থাকতে হয়েছে, ভালো রুম আমরা দিতে পারিনি। তো এখানে একটা সার্কিট হাউস অত্যাবশ্যক এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি আশ্বস্ত করেন আমাদেরকে যে কমলপুরে একটা সার্কিট হাউস দেওয়া হবে, তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক মনোজ কান্তি দেব সাপ্লিমেন্টারি যে কোশ্চেনটা রেখেছেন, আমি নিজেও গেছি সেখানে। আর ডাক বাংলো হলেই যে সেটাও ভালো থাকবে তারও কিন্তু গ্যারান্টি নেই। ডাক বাংলোকেও ওই মেনটেন্যান্সের যে বিষয়টা বললাম, মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তবেই থাকার মতো অবস্থা হয়। আরেকটা বিষয় আমি হাউসকে জানাতে চাই আপনার মাধ্যমে, যে কোনো ডাক বাংলো যদি স্থাপন করতে হয় সাধারণত জেলা সদরে সেটা হয় এবং মহকুমা সদরে ডাক বাংলো স্থাপন করা হয়, কিন্তু জেলা সদরে সার্কিট হাউস হয়। যে সার্কিট হাউস কোনো অবস্থায় এখানে মহকুমাতে সেটা সম্ভব নয় সাধারণত। আর তাছাড়া যদিও এটা মহকুমা আমবাসা, কিন্তু এটা কিন্তু ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার, তো সেইখানে এই কারণে সেখানে ডাক বাংলো বানানো হয়েছে। আর তাছাড়া এই যে ডাক বাংলোতে 6টি রুম আছে, 2টি ভিআইপি এবং 4টি সাধারণ কক্ষ। 2টি ভিআইপি কক্ষেই
মানে এসি লাগানো আছে, গিজারও আছে, টিভির সুবিধা আছে, দুটো বিছানা আছে, 4টি সাধারণ কক্ষের মধ্যে 4টিতে টিভি, 3টিতে গিজারের সুব্যবস্থা আছে। কাজে এইগুলো আমরা যদি ঠিকভাবে রাখি তো দেখতে ভালো লাগবে আশা করি, এবং মেনটেনেন্স যাতে হয় নিশ্চয়ই আমরা দেখব, কিন্তু সার্কিট হাউস কিন্তু কোনো অবস্থায় সেখানে করা যাবে না। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। Admitted question number 40. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় এলপি মহোদয়ের যে কোশ্চেন নাম্বার 48, প্রশ্ন 1, খোয়াই মহকুমার অন্তর্গত চাম্পা হাওয়ার থানাকে ভাগ করে নতুন আরেকটি থানা গঠন করার কোনো পরিকল্পনা দপ্তরের আছে কিনা? উত্তর হচ্ছে, খোয়াই মহকুমার অন্তর্গত চাম্পা হাওয়া থানাকে ভাগ করে নতুন আরেকটি থানা গঠন করার কোনো পরিকল্পনা আপাতত দপ্তরের নেই, তবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা যেতে পারে। প্রশ্ন, পরিকল্পনা থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন প্রযোজ্য নয়। সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি একটা জিনিস আপনার নজরে আনতে চাই। আপনি আমরা উঠে দাঁড়ালেই বলেন সাপ্লিমেন্টারিটা কি বলুন। আসলে যে যাই বলুক, বিধানসভা ইজ নট এ কুইজ প্রতিযোগিতার একটা আসর না যে 3+1 তার উত্তর বলো 4, এইভাবে হয় না। এভরি কোয়েশ্চেন হ্যাজ গট ব্যাকগ্রাউন্ড, একটু ব্যাকগ্রাউন্ড তো বলতেই হয়, বাট টু লং ব্যাকগ্রাউন্ড ইজ অলসো নট অ্যাপ্রিসিয়েবল। আমি এই প্রশ্নটা আনলাম, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন এবং আপাতত পরিকল্পনা নেই বলেছেন। Why I have brought this question is 24টা ভিলেজ কমিটি এবং হাফ অফ দি 2 পঞ্চায়েত এরিয়া এই চাম্পা হাওয়ার থানার অন্তর্গত, এবং এরিয়ার দিক থেকে আপনি যদি বিচার করেন অলমোস্ট মুঙ্গিয়াকানি, তারপরে কল্যাণপুরের উত্তর মহারানীপুর পর্যন্ত, খোয়াইয়ের চেবরি এবং ইভেন খোয়াই শহরের কাছাকাছি এলাকা, বাংলাদেশের বর্ডার বনবাজার আসারামবাড়ি পর্যন্ত, এই বিশাল এরিয়াতে একটাই থানা থাকবে। থানা বাবুরা অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষার কাজে দে ক্যানট ডু প্রপারলি। এন্ড তাতে কি হচ্ছে, দেয়ার ইজ রিজন, তাতে কি হচ্ছে, নেশাগ্রস্ত যুবকদের নেশার বিরুদ্ধে যে অভিযান চালাবে, দে ক্যানট ডু দ্যাট। আর এই যে নেশার সামগ্রী, ইফ অ্যাট অল ইট ইজ গোয়িং থ্রু আসাম, এ আসারাম বাড়ির হাইওয়ে দিয়ে কিন্তু এটা যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই আই পার্সোনালি থট, এটা কোনো তর্কের খাতিরে দাবির খাতিরে দাবি করছি না, যে অন্তত এটাকে 2 ভাগ করে বেহালাবাড়ি, বাছাইবাড়ি, গোপালনগর, চাম্পা হাওয়ার, দ্যাট ক্যান বি 1 জোন, তুলাশিখর সহ নমঞ্জয় পর্যন্ত আরেকটা জোনে যদি করা যায়, আই এম শিওর আইন শৃঙ্খলার রক্ষার কাজে এটা ভালো হবে। সো এই ব্যাপার নিয়ে আমি প্রশ্ন করতে চাইছি যে যদি পরিকল্পনা নাও থাকে, গুরুত্ব বিচার করে আপনি পরিকল্পনা গ্রহণ করবেন কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় এলপি সাহেব যে বলেছেন, দেখুন আপনার, আমি জানি যে এখানে 24টা রেভিনিউ ভিলেজ নিয়ে চাম্পাহাওড়ায় অবস্থিত। একটা দেখতে হবে সেখানকার কতটা কেস হয়। আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি যে 2021-এ নথিভুক্ত মামলার সংখ্যা কত, 43, 2022-এ 26, 2023-এ 30টা। আর যেখানে কোনো থানা যখন চালু করে তার জন্য কিছু এই ক্রাইম সিনারিও দেখতে হয়, যে আমি 24টা আছে কিন্তু এখানে ক্রাইমের কি মাত্রা তার উপরও ডিপেন্ড করে। জনসংখ্যা একটা দেখে, আরেকটা হচ্ছে থানা এলাকা। আপনি নিশ্চয়ই জানেন সেটা, যে এই
থানার কাছাকাছি বিএসএফ বিওবি অর্থাৎ বিএসএফ বর্ডার আউটপোস্ট আছে 9টি, এসপিও ক্যাম্প স্পেশাল পুলিশ অফিসার ক্যাম্প আছে 6টি, টিএসআর ক্যাম্প আছে 8টি। এছাড়াও চাম্পাহরার থানায় 20 জন টিএসআর কর্মী পিএস রিজার্ভ হিসাবে নিয়োজিত রয়েছে। কাজেই সব দিক দিয়ে কিন্তু প্রটেক্টেড এরকম না। আপনার এক বছরে যদি এতগুলো মামলা থাকে, এখানে দুটো আবার থানা করা, আমার মনে হয় এটা নিয়ে একবার ভাবার বিষয় আর কি। আমি বলার জন্য বললাম, প্র্যাকটিক্যাল বিষয়টা আমি বুঝলাম না, দেখলাম না, এটা একটু আমার মনে হয় দেখলে খুব ভালো হয়। আমরা তো দিতেই চাই, তার ডিপেন্ড করে ওখানকার ক্রাইম সিনারিও কি, তার উপর ডিপেন্ড করে। তারপরও যদি ওখানকার প্রয়োজন হয় আমরা নিশ্চয়ই দেখবো বিষয়টা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দিস ইজ দি প্রবলেম। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলেছেন যে ক্রাইম সিনারিও, এইখানে বসে আমার মনে হলো আমি অপরাধ করেছি। ওয়ান অফ দি সিনিয়র পুলিশ অফিসার্স এট দি র্যাঙ্ক অফ ডিআইজি, আমি একদিন বলেছিলাম যে এই একটা ঘটনা যখন হয় পুলিশ আমাকে ফোন করে, আমি বলি থানাতে এটা কেস টেস করবে না। তখন দ্যাট অফিসার টোল্ড মি, স্যার এটা যদি কেসটা না করেন আগামী দিন কিন্তু থানা টানা যদি ভাগ করতে হয় এটা বাধার সৃষ্টি করবে, কেস করতে দিন। বাট আমাদের প্রত্যেকেই, অল পলিটিশিয়ানস, আমরা চাই কি থানার বাইরেই মামলা নিষ্পত্তি হোক। উই ডোন্ট ওয়ান্ট পিপল টু সাফার। তো এখন এই থানার মামলার সংখ্যা দিয়ে যদি এটা হয়, দেন আই নট স্টপ নাও। আমি ইন দি নেক্সট 6 months আমার মনে হয় যত বেশি করে মামলা করা যায় আমি এখন এনকারেজ করব। নাম্বার 1, আমি কেন বলছি এটা সরকারের লাভ, গাঁজা চাষ বন্ধ হচ্ছে। গাঁজা চাষ, গাঁজা কত প্রকার আমাকে অনেকেই বলছে। গাঁজা 2 প্রকার, পুরুষ গাঁজা, স্ত্রী গাঁজা। ত্রিপুরায় নাকি পুরুষ গাঁজাটাকে ধ্বংস করা হচ্ছে, স্ত্রী গাঁজাটাকে ধ্বংস করা হচ্ছে না। এন্ড দি রিয়েল গাঁজা যেটা খেয়ে মানুষ নেশাগ্রস্ত হয় সেটা হচ্ছে স্ত্রী গাঁজা, এটাকে ধ্বংস করা হচ্ছে। এই প্যাকেটের পর প্যাকেট, বস্তার পর বস্তা গাঁজাগুলি আটক হচ্ছে ত্রিপুরায়। কেন কি করে নেশামুক্ত ত্রিপুরা হবে? দি গভর্নমেন্ট ইনক্লুডিং অল অফ আস, আমাদের যখন নিমন্ত্রণ করা হয় সামনে লেখা থাকে নেশামুক্ত ত্রিপুরা। এন্ড হোয়াট ইজ হ্যাপনিং ব্যাক ইন দি, ওই ব্যানারের পেছনে কি হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, এই পুলিশ ফাঁড়িগুলো যথাযথভাবে যদি আমরা কাজ করাতে না পারি, আই টেল ইউ ড্রাগস কারবারিদের বিরুদ্ধেও আপনি কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। ডেইলি আমি জানি না স্যার, দিস ইজ মে নট বি রিলিভেন্ট, 124টা স্কুল, এটা সরকারি তথ্য, 124টা স্কুল, 20টি কলেজ, একটা ইউনিভার্সিটি, সরকার বলেছে এটা ড্রাগস প্রোন জোন হিসাবে আপনারা চিহ্নিত করেছেন। এবং ডেইলি 6 থেকে 10 জন HIV ইনফেক্টেড রোগীর সংখ্যা বাড়ছে এই রাজ্যে। ইফ দিস ইজ টু বি স্টপ, পুলিশের, আরক্ষা প্রশাসনের মদত ছাড়া, তাদের কাজ ছাড়া আমরা সাধারণ নাগরিকরা এটা পারবো না। এন্ড ইফ দিস কিপস অন হ্যাপনিং, ত্রিপুরার একটা প্রজন্ম শেষ হয়ে যাবে। আই এম টেলিং ইউ, দ্যাট ইজ ওয়াই আমি বলছি এটা আসারাম বাড়ির ব্যাপার না। ইউ সি দি এন্টায়ার ত্রিপুরা এন্ড রিভিউ, যেখানে যেখানে এটা করা যায় আপনি এটা ব্যবস্থা গ্রহণ করুন। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দেখুন এই চাম্পাহরাতে ঠিক আছে, আমরা তো এসব ডাটা তো দিতে হবে, একটা তো প্যারামিটার থাকবে, তার উপর ভিত্তি করে তো সব হবে। বললে তো হবে না যে এখন থেকে শুধু শুধু আমি এখন কেস বাড়াবো। মানে কেউ একটা গালি দিয়েছে, একটা কেস, কেউ চোখ রাঙিয়েছে, একটা কেস, তাহলে কেস বাড়ালে তাহলে মানে এরকমটা তো না যে তাহলে আমি থানা বাড়াবো। এটা কেসের মতো কেস হতো, এটা কোনো ইয়ে না, এটা সত্যিকারের হচ্ছে, তার উপর ভিত্তি করে আমি ডাটা দিলাম। তাছাড়া আপনার দেব এই চাম্পাওয়ারা কতজন আছে? 22 জন পুলিশ আছে। এত কেস কম থাকা সত্ত্বেও একজন ইন্সপেক্টর আছে, সাব ইন্সপেক্টর 3 জন।
অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর একজন, আর বাকি তো আগে বললামই সব। কনস্টেবল আছে 14 জন, মহিলা কনস্টেবল আছে 3 জন, মানে পর্যাপ্ত। কাজে যে এত কম কেস থাকা সত্ত্বেও, আর যেখানে আপনি একটা বললেন ড্রাগের বিষয়ে, আপনি দেখুন এখানে আমাদের ক্রাইম অকার ডিউ টু ড্রাগ এডিকশন, এটা একটা বিষয়। নো ক্রাইম হ্যাজ বিন অকার্ড ডিউ টু ড্রাগ এডিকশন। However, during last 2 years, that is 2022-23, total 1,196 NDPS Act cases have been registered in different PSS of the state. এখানে অ্যারেস্টও হয়েছে 2022-এ 562 জন, 759 অ্যারেস্ট হয়েছে। 2023-এ 634 জন, 1052 অ্যারেস্ট হয়েছে। টোটাল কেস রেজিস্টার হয়েছে ড্রাগসের বিষয়ে 1196 এবং অ্যারেস্ট হয়েছে 1811। অর্থাৎ আপনি বারবার আপনি দেখেছেন, আমি বিধায়ক হিসাবে যদি আমি রাস্তা যদি দেখতে চাই মানে দেখতে পারি যেটার ঠিকভাবে কাজ হচ্ছে কিনা, তো ড্রাগ এই গাঁজা তৈরি হচ্ছে কিনা স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের, সেটারও আমাদের দরকার উচিত, সেটারও দায়িত্ব আমাদের নেওয়া উচিত। কোথায় হচ্ছে যে ধরুন আপনারা, পুলিশ একা কি করবে, সরকার একা পারবে না, সেখানে আপনারাও যান, সেই বিষয়ে আপনারা বলুন। এখানে আসলে যখন কথা বলি তখন অনেকগুলো তথ্য বেরিয়ে আসে। এই যে আপনি বলছেন ড্রাগস খেয়ে কোনো ক্রাইম হচ্ছে না, আমি কিন্তু এটা মানতে পারছি না। কেন আমি বলছি, চুরি করা কি ক্রাইম না? চুরি করা কি ক্রাইমের বাইরে? আমি জানি না, দেয়ার আর লয়ার্স। ড্রাগস খেয়ে গ্যাসের সিলিন্ডার চুরি করছে, বাড়ির ফার্নিচার বিক্রি করে দিচ্ছে। এই যে কোয়ার্টার আমাকে দেওয়া হলো কুঞ্জবনে, 1 লক্ষাধিক, আমি দায়িত্ব নিয়ে বলছি বিধানসভায়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করুন, এক রাত্রি বেলায় when the quarter was in the repairing stage, এখন তো ঢুকে গেছি আমি, 1 লক্ষাধিক টাকার একটা রাত্রে বেলায় চুরি হয়ে গেছে। কারা করেছে? পুলিশকে আমি যখন জিজ্ঞেস করলাম, বলছে এই কুঞ্জবন এলাকায় নেশাগ্রস্ত কিছু যুবক আছে, একটা কলোনির নাম বলেছে, সেখান থেকে ওই ছেলেরা এসে এটা চুরি করেছে। তো চুরি করা যদি ক্রাইম না হয়, ড্রাগস খেয়ে যদি ক্রাইম না হয়, স্যার আমি কি বলবো? সে যাই হোক, সরকার বলছে যে নেশাগ্রস্ত, মানে ত্রিপুরায় যেন নেশাগ্রস্ত যুবক যুবতীরা না থাকে, নেশামুক্ত ত্রিপুরা গড়বে। এজ এ অপোজিশন ম্যান আমিও চাই যে নেশামুক্ত ত্রিপুরা হোক, এন্ড এই চুরি ডাকাতি যেন বন্ধ হয়, ড্রাগস কারবারিদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা পুলিশ ছাড়া পারবেন না। আই ক্যানট অ্যারেস্ট, পুলিশ অনলি ক্যান অ্যারেস্ট। তো এটা ভেবে দেখুন, ইট ইজ নট ফর আর্গুমেন্ট সেক আই এম টেলিং অল দিস। তবে পুলিশের সংখ্যা কম, আপনি যেভাবে বলেছেন, বিএসএফ টিএসআর ক্যাম্পে গিয়ে যখন বলবেন, আপনি বলছে থানার থেকে কোনো অর্ডার না আসা পর্যন্ত আমরা কোনো অ্যাকশন নেব না। বিএসএফ এর কাজ ইজ নট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। বিএসএফ এর কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা, নট ইয়োর ইন্টারনাল আইন কানুন কিভাবে চলবে এটা এদের হাতে নয়। তো আমি অনুরোধ করব আপনাকে, ইউ আর ভেরি গুড ম্যান, ইউ আর লার্নেড ম্যান, স্যার দেখবেন উইদাউট পুলিশ ফাঁড়ি থানা এটা কখনোই সম্ভব না। And it will help your government if you can establish, create more number of police stations. এটার উপর অনিমেষ বাবুর যেটা বলছেন এটার উপর, স্যার আমি নতুন করে থানা চাইছি না। আমার এখানে থানা অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে, বাইজাল বাড়িটা থানার হিসাবে ঘোষণা হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত উদ্বোধন হয়নি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ওনাকে জানাচ্ছি আমারটা তাড়াতাড়ি উদ্বোধন করে দেন। কেননা পদ্মবিল যে ব্লকটা, ওটা একটা আমার যে কনস্টিটিউয়েন্সিটা, একটা পার্ট হলো কল্যাণপুর আর একটা পার্ট হলো খোয়াই।
যখন কেউ আমার কাছে এই ব্যাপারে করে জিজ্ঞেস করে, তখন আমি এটা কোন থানার অধীনে পড়তেছে এটা আমাকে খুঁজতে হয়, না কল্যাণপুর না এটা খোয়াই। এই বিষয়টা স্যার আমার এটা তাড়াতাড়ি যদি উদ্বোধন করে দেয় তাহলে আমার একটা সুবিধা হবে। আর আমি যতটুকু জানি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি বলেছিলাম যে ওই যে বাইজালবাড়ি হসপিটালের যে অংশটা, এটা এখনো এনওসি পাইনি বলে আমি। রঞ্জিত বাবু, এগুলো তো সাপ্লিমেন্টারি দরকার নেই, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, দেখা করে বলবেন, দেখা করে বলবেন হবে। আমি আপনাকে এর আগের বারও বলেছি, আমি নিজেই যাবো ওখানে, বললাম তো এটা ইনোগ্রেশন হবে। পরবর্তী ধৈর্য ধরুন না, হয়ে যাবে। মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস মহোদয়। স্যার, কোয়েশ্চন নাম্বার 64। মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাসের প্রশ্ন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রশ্ন নম্বর 1, জাতীয় সড়ক খোয়াই থেকে আগরতলা ভায়া সুবল সিং রাস্তাটির নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, জাতীয় সড়ক খোয়াই থেকে আগরতলা ভায়া সুবল সিং রাস্তাটি আগরতলা থেকে লিম্বুছড়া, যার দৈর্ঘ্য 6.50 কিলোমিটার, যে অংশটি শালবাগান থেকে লেম্বুছড়া পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 5.50 কিলোমিটার অংশের যে পিরিয়ডিক রিপেয়ারের কাজ হয়েছে। বাকি 950 মিটার অংশের কাজের জন্য এস্টিমেট করা হচ্ছে। লেম্বুছড়া থেকে মোহনপুর 6.50 কিলোমিটার থেকে 19.30 কিলোমিটার, যে অংশটি কাজ 22/4/2023 তারিখে শেষ হয়ে গেছে। মোহনপুর থেকে সুবল সিং ভায়া হেজামারা অর্থাৎ 19.30 কিলোমিটার থেকে 31.30 কিলোমিটার, যে অংশের কাজ কন্ট্রাক্ট এগ্রিমেন্ট 12/2/2024 তারিখে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন ইপিসি ঠিকাদার দ্বারা স্বাক্ষর করা হয়েছে। সুবল সিং থেকে খোয়াই 31.30 কিলোমিটার থেকে 45.30 কিলোমিটার অংশের কাজ চলছে। কাজটি সম্ভবত 15/4/2024 ইংরেজি তারিখে শেষ হয়ে যাবে। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, খোয়াই থেকে আগরতলা ভায়া সুবল সিং এই রাস্তাটির কাজ, তার যে মূল যে জায়গাটা পাহাড়ের অংশ, এবং বলতে পারি আমি বেলফাং থেকে হেজামারা হয়ে খোয়াই যমুনি পর্যন্ত এই জায়গাটার কাজটাই মূলত থমকে আছে। ফলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই সম্পূর্ণ রাস্তাটির কাজ দ্রুত শুরু করে শেষ হবে কিনা এই আমার প্রশ্ন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি কিন্তু একদম ড্রয়িং করে ভালো করে বুঝে তারপরে এসছি, কিন্তু কাজে আমরাও চাই যে সমস্ত জায়গায় পাহাড়ে পর্বত যেখানেই থাকুক যাতে প্রপারলি, মাননীয় এলওপিও বলছিলেন, এগুলো আমরা দেখছি এবং হবে এগুলো, এর মধ্যে মানে আপনি নিশ্চিন্তে থাকুন। এবং টেন্ডারও হয়েছে, সব কিছু হচ্ছে, এখানে কোনো কাজের কোনো অসুবিধা হয় না এবং আশা করি সময়ের কাজ সময় শেষ হবে। কোনো জায়গায় যদি দেরি হয় তার জন্য আমরাও জিজ্ঞেস করবো কেন দেরি হচ্ছে, এবং তার উত্তর আসলে নিশ্চয়ই আপনাদের বলবো। কিন্তু আমাদের তদারকি আছে, আর NHIDCL এর তো আছেই, আমাদের PWD দপ্তরকে আমি বলেছি যাতে ওদের সাথে যোগাযোগ রাখে এবং কাজগুলো যাতে মানে সিজন তো এখন একদম মানে পিক আওয়ারের সিজন এখন, সেগুলো যাতে কমপ্লিট করে। মাননীয় সদস্য শ্রী সাপ্লিমেন্টারি এটার উপর জাস্ট এ মিনিট আমি এক্ষুনি শেষ করছি স্যার। না উনি বলবেন স্যার। আমি এই কারণে স্যার বলছিলাম, বিশেষ করে খোয়াই থেকে কমলপুর রাস্তাটার কাজ যে গতিতে হয়েছে, আসলে খোয়াই আগরতলার কাজটা খুব ঢিমেতালা চলছে, তাই আমি এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে বিষয়টি একটু বিশেষভাবে দেখবার জন্য। বলুন রঞ্জিত, বলুন। এই যে হাইওয়েটা হেজামারা যে ব্লকটা নেমে যে সুবল সিংয়ে যাওয়ার যে টার্নিং পয়েন্টটা, আপাতত কাজটা শুরু না হওয়ার আগ পর্যন্ত এটা একটু যদি মেরামতটা করে দেয় ওইখানে, কারণ রেগুলার আমি আসা যাওয়া করি, আমাদের মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় এবং সুধাংশু দাস ওনারও আছে, দেখেন যে সুবল সিং থেকে আসার পর যে হেজামারা দোকান পড়ছে যে টার্নিং পয়েন্টটা, সেখানে সাংঘাতিক স্যার, এখানে খুব অসুবিধা। আরেকটা হচ্ছে
যে সুবল সিং ব্রিজ ক্রস করার পর ওই যে সুবল সিং যে ব্রিজটা বাজারটা পার হয়ে ক্রস করার পর এই যে টার্নিং পয়েন্টটা এটা খুব অবস্থা খারাপ। ওই দিন আমি আসতে দেখলাম এখানে গাড়ি দুইটা মুখামুখি সংঘর্ষ হচ্ছে স্যার। ওই জায়গাটা একটু জঙ্গল টঙ্গল একটু আপাতত কেটে দেয় তাহলে ভালো হবে। আর একটা হলো ইকো পার্কের যে পয়েন্টটা স্যার, উপরে যে ইকো পার্ক পয়েন্টটা, এটাও খুব ডেঞ্জারাস জায়গাটা। এই দিক থেকে এই দিকে আসাটা দেখা যায় না। এটা একটু জঙ্গল টঙ্গল একটু কাটে দেওয়ার জন্য যদি ব্যবস্থা করা হয় একটু ভালো হবে স্যার। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যে বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী ভগবানও কিছু বলছিলেন, বলুন রাস্তা সংক্রান্ত। মাননীয় স্পিকার স্যার, যেহেতু NHIDCL বা রাস্তার বিষয়, আমার ছোট একটা বিষয়, আমি মাননীয় মুখ্যমন্ত্রীজির সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম। কুমারঘাট শহর একদম মেইন শহরের মধ্যেই NHIDCL এর একটা পোর্শন, যেটা নেতাজি চৌমুনি থেকে এসি কমপ্লেক্স পর্যন্ত, এটা মারাত্মকভাবে মানে তাদের যে নতুন রাস্তা তৈরি হচ্ছে, তো রেলওয়ে স্টেশন থেকে তাদের বড় বিশাল বিশাল গাড়ি পাথর নিচ্ছে, যার কারণে রাস্তাটা একদম ভেঙে বড় বড় গর্ত। মাননীয় মুখ্যমন্ত্রী যে উনি নিজেও কথা বলেছিলেন আমার সামনে থেকেই, আমি বারবার পার্সু করেছি NHIDCL এর ইডির সঙ্গে বা তাদের সব ধরনের GM থেকে AGM সবার সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো রেসপন্স তাদের থেকে পাওয়া যাচ্ছে না। তাই আজকে যেহেতু এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রী যে ওনার কাছে আবার বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের টুকটুক ড্রাইভার থেকে শুরু করে অটো ড্রাইভার, এমনকি যাত্রী সবাই কষ্ট ভোগ করছেন সেখানে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। তো সেই রাস্তাটা যদি মিনিমাম একটা মেনটেন্যান্স যদি আপাতত করা যায়, তাহলে জনসাধারণের জন্য খুবই একটা ভালো হবে। আমি সেই দিকে একটু দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি। ঠিক আছে, ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক রঞ্জিত বাবুজি বললেন, এখানে আমার কাছে যে রিপোর্টটা আছে, এটা হচ্ছে মোহনপুর থেকে সুবল সিং ভায়া হেজেমারা, যে এটার কিলোমিটার হচ্ছে 19.30 থেকে 31.30। এটার যে অংশ সেটা হচ্ছে 2 লেন উইথ পেভ শোল্ডার। এটার উন্নতি করতে হবে এবং তার যে প্রশস্তিকরণের যে কাজটি আমরা EPC ঠিকাদারকে প্রদান করা হয়েছিল NHIDCL এর মাধ্যমে, কিন্তু যে ঠিকাদার তার কাজটা যেহেতু শুরু করতে পারেনি, তাকে টার্মিনেট করা হয়েছে, যে কারণে ওই ডিলে যে বিষয়টা টার্মিনেট করা হয়েছে এবং দ্বিতীয়বার আবার এর জন্য টেন্ডার কল করা হয়েছে। এর মধ্যেই যখন টেন্ডারের যখন সব শেষ হবে, নিশ্চয় কাজটা শুরু হবে। আর বাকি আপনিও ওখানে থাকেন, যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে আমার গোচরে আনবেন। পরবর্তী প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী বিশ্বগুরু দেব বর্মা মহোদয়। Honorable Speaker, sir, my admitted to start question 67. মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ দেব বর্মা, অনারেবল MLA, ওনার প্রশ্ন 1 নম্বর হচ্ছে, শানকলা ফায়ার স্টেশনটিতে নতুন বিল্ডিং করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা। উত্তর হচ্ছে, শানকলা ফায়ার স্টেশনটির জন্য নতুন বিল্ডিং করার কোনো পরিকল্পনা নতুন বিল্ডিং করার পরিকল্পনা সরকারের আছে। প্রশ্ন 2, যদি থাকে তাহলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়। প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং জমি বরাদ্দের কাজ সম্পন্ন হলেই শানকলা ফায়ার স্টেশনটির জন্য নতুন বিল্ডিং নির্মাণের কাজ শুরু করা হবে। সাপ্লিমেন্টারি স্যার, আমার সিমনা কনস্টিটুয়েন্সিতে এটাই একটা সাবস্টেশন ফায়ার সার্ভিসের, ওইটা 2016-17 সালে উদ্বোধন হয়েছিল। ওই সময় ওই বিল্ডিংটা খুব ভাঙাগড়া অবস্থায় তারা উদ্বোধন করেছিল এবং যারা ফায়ার কর্মীরা আছেন তাদের দুরবস্থা, কারণ ওইখানে ভালো বিল্ডিং নেই, কিন্তু তারা পুরো সিমনাটাকে সার্ভিস করতে যাতে বাজেটে ঢুকানো হয়, কিন্তু জানি না এখন কি অবস্থায় আছে। ফায়ার যারা ওখানে স্টেশনে থাকেন, যারা ফায়ারম্যান, ওরা শুধু ফায়ারের ব্যাপারে নয়, তারা অ্যাক্সিডেন্টের ব্যাপারে অনেক কিছু দেখে, কিন্তু ওদের থাকার জন্য বিল্ডিং নেই, সেটাই সবচেয়ে প্রবলেম হচ্ছে। সুতরাং তাড়াতাড়ি ওই নতুন বিল্ডিং তৈরি করে দেবেন কিনা, ওটাই আমি জিজ্ঞেস করতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, I agree with him, এটা dilapidated অবস্থায় আছে। So the existing Shankhala fire station is located at a distance of about 10 kilometers from the Hazamara block headquarters.
The temporary building housing the fire station built in the year 2017 has now become dilapidated, and therefore for a permanent construction of fire station building, a proposal for sanctioning fund amount rupees 200 lakh has been submitted for being approved under the special central assistance to states for capital investment during financial year 2024-25. The Shankala fire station building is located at present over a piece of revenue department's land. A proposal for allotment of a suitable plot of government land for constructing the proposed permanent building of the fire station has already been submitted to the DM and Collector West Tripura. As reported, the allotment process is now underway. So I think I can satisfy you in near future. প্রশ্নের প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর 2 মিনিট সময় আছে। মাননীয় সদস্য শ্রী ইসলামউদ্দিন মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমার অ্যাডমিটেড কোয়েকশন নাম্বার 76। মাননীয় বিধায়ক শ্রী ইসলামউদ্দিন মহোদয়, প্রশ্ন নম্বর 1 হচ্ছে জাতীয় বিকল্প সড়ক NH 208-এ আসাম ত্রিপুরা সীমান্তের কুর্তি ব্রিজ হইতে রাগনা পর্যন্ত সড়কের কাজ বন্ধ হয়েছে কিনা? হ্যাঁ, জাতীয় বিকল্প সড়ক আসাম ত্রিপুরা সীমান্ত কুর্তি ব্রিজ হইতে রাগনা পর্যন্ত সড়কের কাজ বন্ধ রয়েছে। প্রশ্ন, বন্ধ না থাকলে কবে নাগাদ কাজ সম্পন্ন হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, সড়কটির এই অংশের কাজের দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে, তাই কাজটি কবে নাগাদ সম্পন্ন হবে তা এখনই বলা যাচ্ছে না। প্রশ্ন 3, যদি বন্ধ থাকে তবে তার কারণ? দরপত্রের কাজ চূড়ান্ত হওয়ার পর কাজটি, যেহেতু আমি বলেছি আগামী অর্থ বছরে এই অংশের কাজটি শুরু হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার। আর একদম 1 মিনিট বলেন, তাড়াতাড়ি কুইক। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন রাগনা থেকে বড়গুল পর্যন্ত যে অংশটা, বড়গুল হাই স্কুল পর্যন্ত মোটামুটি কাজ জনগণের চলা, গাড়ি ঘোড়া চলার উপযোগী রয়েছে, কিন্তু বড়গুল হাই স্কুল থেকে কদমতলা ভায়া আসাম এবং ত্রিপুরা যে সীমান্তবর্তী কুর্তি ব্রিজ পর্যন্ত এই অবস্থায় 3 বছর হয়ে গেল, এখনও কাজ শুরু হয়নি। ওই এলাকার মানুষের একটা আশঙ্কা, তো পূর্ত দপ্তর সহ যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে অনেক সময় যোগাযোগ করেছেন। কেউ কেউ বলছেন এটা পুরানা কদমতলা বাজার হয়ে জেরজির হয়ে আমার প্রশ্ন হচ্ছে ওই এলাকার মানুষের স্বার্থে যেটুকু জায়গায় একবার হয়েছে এবং ওই পাট্টার কাজ কুর্তি ব্রিজ হইতে বড়গুল হাই স্কুল পর্যন্ত কবে নাগাদ কাজ শুরু হবে বলে আশা করা যায়? এটা সম্পর্কে আমি যতটুকু জানি, এখানে মাটিটা কিন্তু যেটাকে বলে উদলা মাটি, এর আগে যারা টেন্ডার পেয়েছিল আমি অনেকবার গিয়েছি, তারা কমপ্লিট করতে পারেনি, আপনিও জানবেন বোধ এটা, তাই তারা ফেলে চলে যায়। এখন মুখ্যমন্ত্রী মহোদয় শুনলাম যেটা টেন্ডার হয়েছে, দেখা যাক নতুন পার্টি আসলে কি হয়। ঠিক আছে, আমি যতটুকু জানি একটা উদলা পার্ট আছে, মেইন উদলা পার্ট বড়গুল হাওর। এটা কি পুরানা রাস্তা যেটা আছে কদমতলা বাজার বায়া প্রেমতলা জেরজির হইয়া, ওটাই শোনা যাচ্ছে দপ্তর থেকে বলা হচ্ছে ওই দিকে যাবে না, যেদিকে একবার ওই দিকে আমি জানি না ঠিক। আপনি পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর চিঠিপত্র যোগাযোগ করুন, ঠিক আছে? প্রশ্ন পর্ব শেষ হলো। যে সময় তারকা চিহ্নিত প্রশ্নের মৌখিক উত্তর দেওয়ার সম্ভব নেই, সেগুলো তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্যগণ নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভা উত্থাপনের অনুমতি দিয়েছি। প্রথমে মাননীয় সদস্য শ্রী পাঠানলাল জামাতিয়া কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভা উত্থাপনের জন্য ওনাকে অনুরোধ করছি। মাননীয় সদস্য আছে নোটিশটা আপনার কাছে? নোটিশ তো নেই, নাই। আর ঠিক আছে, আমি বলে দিচ্ছি। নোটিশটির বিষয়বস্তু 1-3-2024 তারিখে দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত বহু স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারীর সংকট রয়েছে শীর্ষক সংবাদ সম্পর্কে। মাননীয় শিক্ষামন্ত্রীকে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এর উত্তর আগামীকাল 5ই মার্চ আমি উত্তর দেব। দ্বিতীয় রেফারেন্স নোটিশ এনেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। অধ্যক্ষ মহোদয়, এই অভিনন্দন সূচক প্রস্তাব পাঠ করার পূর্বে আমি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের
চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। আমি খুবই সৌভাগ্যবান যে রাম মন্দির নির্মাণের মতো এমন পবিত্র কাজ করার সুবাদে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর যে সুযোগ আমি পেয়েছি তাতে আমি নিজেকে ধন্য মনে করছি। ভগবান রামচন্দ্রের চরণে এই পুষ্পাঞ্জলি অর্পণ করার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার পরিষদীয় মন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী এবং ট্রেজারি বেঞ্চের সকল সদস্যকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সবাই জানি আজ সারা দেশ রামময়। অযোধ্যায় ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা শুধুমাত্র একটা নিছক মূর্তি প্রতিষ্ঠা নয়, এটা এই দেশের অস্মিতা, স্বাভিমান এবং আমাদের এই দেশের আত্মবিশ্বাসের প্রতিষ্ঠা। রাম শুধুমাত্র ব্যক্তি নয়, ভারতীয় জীবনাদর্শের সর্বোচ্চ আদর্শ ভগবান শ্রীরাম। সুতরাং এই রাম মন্দির নির্মাণ শুধুমাত্র একটা ব্যক্তির মন্দির নয়, এটা একটা রাষ্ট্র মন্দির। রাম শুধু ব্যক্তি নয়, রাম ভারতের আত্মা, ভারতের আদর্শ, ভারতের চেতনা। এই মন্দির রাষ্ট্র মন্দির। রাম মন্দির আগামী প্রজন্মকে নতুন ভারতে কর্তব্যবোধের প্রেরণা যোগাবে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এই মন্ত্রে মাতৃভূমির প্রতি অটুট কর্তব্যবোধ জাগ্রত করবে। মন্দির উদ্ধারকল্পে 500 বৎসর ধরে লক্ষ লক্ষ রাম ভক্ত যে প্রাণের বলিদান দিয়েছেন তাদের শ্রদ্ধাপূর্বক স্মরণ করে আমি আমার অভিনন্দন সূচক প্রস্তাব আমি পাঠ করছি। দেশ বিদেশের কোটি কোটি মানুষের অনুভূতি, আবেগ, বিশ্বাস এবং জনগণের দীর্ঘ কয়েক শতকের প্রতীক্ষিত আকাঙ্ক্ষাকে অবশেষে বাস্তবিক অর্থেই সার্থকতা এনে দিয়েছেন ভারতবর্ষের জনপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। 11 দিন উপবাস করে প্রবল শীতের মধ্যে মেঝেতে শুয়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করে গত 22শে জানুয়ারি অযোধ্যার পুণ্যভূমি তথা রাম জন্মভূমিতে নবনির্মিত সুদৃশ্য রাম মন্দিরের গর্ভগৃহে সাধু সন্তদের সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মীয় রীতিনীতি ও বিধিবদ্ধ পূজা অর্চনা করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে দেশ বিদেশের কোটি কোটি মানুষের মণিকোঠায় তিনি আজ হৃদয় সম্রাট। ঐতিহাসিক রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন অনুষ্ঠান প্রসঙ্গে সকল ধর্মের ধর্মীয় গুরুদের উপস্থিতি প্রমাণ করে ভারতীয় সমাজের ধৈর্য, শান্তি, পারম্পরিক সদ্ভাব এবং সমন্বয়ের প্রতীক এবং এর গরিমাকে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপনের উৎসাহ উদ্দীপনা দেশের প্রতিটি জনপদে যেমন হয়েছে তেমনি বিদেশের সর্বত্র প্রবাসী ভারতীয়দের সঙ্গে সেই সকল রাষ্ট্রগুলোর বিভিন্ন ধর্মাবলম্বীর সাধারণ মানুষও সামিল হয়েছিল। এমনকি আমেরিকার ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টির শ্রী ভেঙ্কটেশ লোটাস মন্দির প্রসঙ্গে এই উৎসব উদযাপনে সামিল হয়েছে। হাজার হাজার জনতার মধ্যে বিভিন্ন ধর্মবিশ্বাসীদের মধ্যে প্রবাসী পাকিস্তানি মুসলমান সম্প্রদায়েরও বেশ কিছু লোক ছিলেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তটি মানব জাতির কাছে ধর্মীয় সম্প্রীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রতি অটুট অঙ্গীকারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ঐক্য, বৈচিত্র্য ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধার মূল্যবোধ আমাদের দেশের মূল ভিত্তি। এর মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যতের দিকে আজ জাতির সম্মিলিত প্রচেষ্টা প্রতিফলিত হচ্ছে। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজি রাষ্ট্র ধর্ম অনুসরণ করে নানা ধরনের বৈচিত্র্যের মধ্যেও
সকল ধর্মের প্রতি শ্রদ্ধার মূল্যবোধ প্রদর্শন এবং জাতির কল্যাণের সংকল্প নিয়ে নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে চলছেন। অযোধ্যার রাম মন্দির নির্মাণ দেশবাসীর মনে শক্তির বিকাশের জন্ম দিচ্ছে। ভগবান রাম বিবাদ নয়, সমাধান। রাম শুধু অতীত বা বর্তমানেই নয়, অনন্তকালের। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজির ঐকান্তিক ও নিরলস প্রচেষ্টায় দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার পূর্ণ রাম জন্মভূমিতে নবনির্মিত সুদৃশ্য রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে সকল পুণ্যার্থীদের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা বিধানসভা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজির প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে ওনাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছে। উক্ত প্রস্তাবটি এই সভায় গৃহীত হওয়ার পর বিধানসভা সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর নিকট গৃহীত এই প্রস্তাবটি প্রেরণের জন্য আপনাকে বিনম্র অনুরোধ করছি। ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন কর্তৃক আনিত অভিনন্দন সূচক প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ভারতবর্ষের মাননীয় আমাকে পড়তে দেবেন প্লিজ। মাননীয় অধ্যক্ষ গোপালবাবু, আমি পড়া শেষ করি। 2 লাইন পরে পড়তে এটা মাঝখানে ঢোকা যায় না তো। প্রস্তাবটি হল ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর ঐকান্তিক ও নিরলস প্রচেষ্টায় দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার পূর্ণ রাম জন্মভূমিতে নবনির্মিত সুদৃশ্য রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে সকল পুণ্যার্থীদের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা বিধানসভা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে ওনাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন অর্থাৎ না বলার কেউ নেই, তারাই সংখ্যাগরিষ্ঠ অতএব অভিনন্দন সূচক প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হলো। এটার উপরে আর কোনো আর্গুমেন্ট চলে না, এটার উপরে কোনো আর্গুমেন্ট চলে না। শ্যামলবাবু, সারা পৃথিবীর সারা ভারতবর্ষের 99% মানুষ যেটাকে গ্রহণ করেছেন, 1-2 জনের জন্য এটা দরকার নাই। laying of papers on the table of the house, রাম বিবাদ নয়, সমাধান। সমাধান। রাম অতীত বর্তমান নয়, রাম অনন্তকালে। বাস। না 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 না, ভারতবর্ষে 99.9% মানুষ অ্যাকসেপ্ট করেছেন, এটা কোনো আলোচনা বিতর্ক চলে না। নেক্সট, laying of papers on the table of the house. Now the business before the house, laying a copy each of the Tripura, কোনো বিতর্কিত বিষয় নয়, কোনো বিতর্কিত বিষয় না। বিতর্ক খালি সৃষ্টি করলে হবে না, এটা বিতর্কিত বিষয় নয়। The Tripura State Legal Service Authority 12th Amendment Regulation 2022 and the Tripura State Legal Service Authority within bracket 13 Amendment Regulation 2024 and number 2, the action taken report on the recommendation of 5th State Finance Commission in respect of urban local bodies under Urban Development Department, Government of Tripura, on the table of the House. Now I request the Honorable Chief Minister to lay a copy each of the above mentioned regulations and action taken report on the table of the House. Mr. Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy of Tripura State Legal Services Authority 12th Amendment Regulations 2022 and 13th Amendment Regulations 2024 of Tripura State Legal Services Authority as required under Section 13 bracket 2 of the Legal Services Authority Act 1987 on the table of the House. Now the business before the House is laying a copy of number 1, the quarterly review report of Finance Minister for the 4th quarter of 2022-23. Okay. Mr. Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy of the action taken report on the recommendation of 5th State Finance Commission in respect of urban local bodies under Urban Development Department,
Government of Tripura as per required under Section 214 of the Tripura Panchayat Act 1993, read with Section 269 of Tripura Municipal Act 1994 on the table of the House. মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমি যেটা রিড আউট করলাম আপনি কিংবা এখানে হাউসের সুধাংশু মিরেও কারো তো শুনতে কোনো অসুবিধা হচ্ছে না তো? শুনতে পাচ্ছেন তো? এডিবল তো? ওকে ওকে ফাইন। অডিয়েবল সরি। কেউ বলছেন জাস্ট আ সেকেন্ড, কেউ বলছেন রেলগাড়ি চালাচ্ছি, তো গরুর গাড়ির মাধ্যমে চলবে নাকি অ্যাসেম্বলি? Now the business before the House is laying a copy of the quarterly review report of Finance Minister for the fourth quarter of 2022-23 and first, second and third quarters of 2023-24 as per Tripura FRBM Act 2005 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Financial Sector Department to lay a copy of the above mentioned review reports on the table of the House. Respected Speaker, sir, I would beg to lay the copies of the quarterly review reports for the fourth quarter of 2022-23 and first quarter, second and third quarters of 2023-24 as per Tripura FRBM Act 2005 on the table of this House. Honorable members are requested kindly to collect the copies of the regulations, action taken report and review reports from the notice office of the Tripura Legislative Assembly. মাননীয় সদস্যগণ অবগত জানাচ্ছি যে মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকারের সুপারিশ সহ একটি পিটিশন বিধানসভা সচিবালয়ে প্রেরণ করা হয়েছে। উক্ত পিটিশনটির বিষয়বস্তু সভায় উল্লেখ করার জন্য এখন বিধানসভা সচিব মহোদয়কে অনুরোধ করছি। Honorable Speaker, sir, as per provision of Rule 255 of the Rules of Procedure and Conduct of Business in Tripura Legislative Assembly, I do hereby report one number of petition, namely petition dated 12th February 2024 of Sri Hare Krishna Sutradhar and 16 other signatories duly countersigned by Sri Sudeep Sarkar, Honorable Member, Tripura Legislative Assembly, for widening and mantling of the road that runs between boundaries of the houses of Sri Adhir Roy and Sri Ranjit Bonik in East Bhubanbon, Agartala, West Tripura. Thank you, sir. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন কমিটির ও কার্যকর পরিচালন ও নিয়মাবলী বিধির 257 নং ধারামূলে এই পিটিশনটি বিবেচনাক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে আমি ত্রিপুরা বিধানসভা পিটিশন কমিটির কাছে প্রেরণ করছি। Before you move to the next business, আমি বিরোধী হাউসের দৃষ্টি আকর্ষণ করে জানতে চাই, ভেরি রিসেন্টলি আমরা ডিটেলস জানি না, there was an agreement between Government of India, tripartite agreement between one indigenous regional party and the central government. তো এই ব্যাপারে যদি হাউসকে একটু অ্যাপ্রাইজ করা হয় আমরা খুব খুশি হব। যেহেতু হাউস চলছে, কি বিষয়বস্তু, কিসের উপর এগ্রিমেন্টটা হলো, আমরা ইন্ডিজিনিয়াস পিপল অফ ত্রিপুরা এই এগ্রিমেন্ট মোতাবেক কি কি পেল, সবটাই যদি আমাদেরকে একটু, এবং কার সাথে এগ্রিমেন্টটা হলো এটা যদি একটু খোলাসা করেন তাহলে খুব। হ্যাঁ, মোশনটা মুভটা করুক না, তৈরি হচ্ছে, তৈরি করুক। Discussion and voting on the supplementary demands for grants for the financial year 2023-24. সভার পরবর্তী কার্যসূচি ছিল 2023-24 অর্থ বছরে অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলি উপস্থাপন এবং এইগুলির উপর ভোট গ্রহণ। আজকের কর্মসূচিতে মোট 47টি অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি রয়েছে। এই অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো একত্রে সভা উত্থাপিত হয়েছে বলে গণ্য করা হলো। মাননীয় সদস্যরা অবগত জানাচ্ছে যে যেহেতু 23-24 অর্থ বছরে অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলির উপর কোনো ছাঁটাই প্রস্তাব মাননীয় সদস্যগণ তরফ থেকে দেওয়া হয়নি, সেহেতু আমি এই ব্যয় বরাদ্দের দাবিগুলি এখন একত্রে ভোটে দিচ্ছি।
আগে আমি ডিমান্ডগুলো পড়ে নিই। ডিমান্ড নাম্বার 3, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি যখন বলেছিলেন শনিবারে 4টার মধ্যে দিতে হবে, তখন এটা সোমবার 11টায় করেছিলেন, কিন্তু এটা অর্ডারে আসেনি। আমি যখন কালকে জিজ্ঞেস করলাম, সাপ্লিমেন্টারি গ্রান্টের জন্য প্লিজ প্লিজ, আরে আবার প্লিজ কেন? আমি স্পিকারকে বলছি, তারা অ্যানাউন্স কি করেছে বাজেটের ব্যাপারে? আরে না, উনি তো পরিষদের মন্ত্রী উত্তর দিলেন তো, বললেন তো। আরে পরিষদীয় মন্ত্রীর কাছে বলিনি, আপনার কাছে বলছি। উনি উত্তর দেওয়ার সময় দেবেন। আমার বক্তব্য হলো, স্যার আপনাকে পরিচালনা করবে কেউ, এটা পরিচালনা করছে না। আমি বলবো জাস্ট ফিউ সেকেন্ড, আমি কি বলেছি যে মাননীয় অনিমেষ বাবু, মাননীয় সুদীপ বাবু, মাননীয় রতন বাবু থেকে এখন আমি শিখি, এখন আমি আপনি সুদীপ বাবুর সঙ্গে কাজ করেছেন, আপনি শিখবেন, আমার কিছু আসে যায়। আরে আসা যাওয়া আমার কথা শোনেন, এটা তো রতন বাবু গাইড করলেন। আমার ব্যাপারে বলেছি, কথাটা শুনুন। এবং আপনি সুদীপ বাবু, রতন বাবু যখন বিরোধী দলনেতা ছিল, আমরা এখানে একসঙ্গেই ছিলাম। সুতরাং আপনি কার থেকে শিখবেন, এটা আপনি শিখছি না, আরো আপনি শিখতে হবে না, আপনি চেয়ার বসে গেছেন। আমি আপনাকে বলছি, ওই দিন সাপ্লিমেন্টারি উপর কাটমোশনের কোনো কথা, তাইলে রতন বাবু যখন বলছে কোনো কথাই তো হয়নি, বাজেটের উপরে বলা হয়েছে তো, সাপ্লিমেন্টারি কথা হয়নি তো। তাইলে আপনি কি করে বলছেন সাপ্লিমেন্টারি কেউ কাটমোশন দেয়নি? কোনো কথাই তো হয়নি। হ্যাঁ, দেয়নি তো কেউ। আরে আপনি চাইবেন তো। আর এটা চাওয়া দিতে আছে নাকি এটা আবার? হ্যাঁ, তো আরে আনপার্লামেন্টারি কথা বলছেন, আপনাকে তো সাসপেন্ড করতে হবে। তোর মানে কি? হোয়াট ডু মিন বাই তোর? আচ্ছা ঠিক আছে গৌরবাবু, ইউ আর টু তোর যে বলছেন, ইউ আর টু এক্সপ্যান্ড। আচ্ছা ঠিক আছে, সরি বলা উচিত। আপনি সিনিয়র, আপনি সিনিয়র জুনিয়রের কথা না, কথাটা হলো নিজের ছেলে যদি হাইকোর্টের জাজ হয়, মিলট বলতে হয়। অত্যন্ত সম্মান দিয়ে কথা বলি। কালকে আপনার চশমা দেখে হৃদয় অত্যন্ত ব্যথা পেয়েছিলাম। বগজ স্কুলে আজকে চশমা করেছেন, ভালো লাগছে। কিন্তু আপনি এই ধরনের কথা বললেন কেন? একদিকে বলেন আপনি সিনিয়র, আরেকদিকে তুর কথাটা বললেন, এটা আপনি উল্টো করুন। না দূর বলিনি আমি। কি বলেছেন? তুর বলেছেন? না দূর না। কি বলেছেন? আপনি দেখেন, রেকর্ড চেক করুন। ঠিক আছে, আর যদি আপনি আমার সিনিয়র বলছি, যদি আমি দূর বলে থাকি, এটা আমার অসাবধানতা, প্লিজ। সাপ্লিমেন্টারি গ্র্যান্টের উপর কথা হবে না কেন? এটা তো সেদিন আরে কাটমোশন নাই, রতন বাবু কথা শুনলে মনে হয় উনি ইচ্ছা করলে বক্তব্য রাখতে পারবেন, কাটমোশন না থাকে। কিন্তু কাটমোশন নেই, সাধারণত কাটমোশন থাকা উচিত, কিন্তু কাটমোশন আনেনি কেউ, কেউই আনেনি। বাজেটের উপরে এনেছে, আমার কাছে কপিও এসেছে, বাজেটের উপরে অনেকে করতে পারেনি, অন্য সময় আছে। আসলে তো এই যে মেসেজ একটা নতুন এসছে, মেসেজের পরে তো শ্রদ্ধা শর্মার সঙ্গে বলছি, আপনাকে পরম শ্রদ্ধার সহিত বলছি, এক কথা মনে রাখবেন। আপনি আমাকে স্নেহের সঙ্গে আপনি আমাকে স্নেহের সঙ্গে বলবেন না, শ্রদ্ধার সঙ্গে। ইউ আর মাই ফোল্ডেড হ্যান্ড, প্লিজ। আপনি সেই ফর্মুলা এখনো পড়েননি, যে যায় লঙ্কা সে হয় রাবণ, এটা পড়েননি। তবে একটি কথা বলতে চাই, পরম রেসপেক্ট দিয়ে বলছি আপনাকে, আমি রতনবাবু বারবার উঠছে, বাধা দেওয়ার চেষ্টা করছি। আমার রতনবাবুর কথা আমি আপনার একটা কবিতা বলতে হয়, হে মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে। আপনি বলেছিলেন এখান থেকে, রতনবাবু তখন এই ছিল। রতনবাবু কথাবার্তা ভালো বলতে যান, ভালো, সব ভালো, কিন্তু আপনিও ভালোই, কিন্তু আপনারা এক হয়ে এই যে দেখুন রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হলো, আমরা পক্ষে বলবো না বিপক্ষে বলবো, আপনি কি করে জানেন? আপনি বললে দিলেন সর্বসম্মতিকর। এটা স্যার হিটলারকে ছাড়িয়ে যায় না স্যার। তবে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট আমরা আমাদের বক্তব্য আছে এরকম।
আমাদের বক্তব্য বক্তৃতা দেন চাই বক্তৃতা দেন বক্তৃতা দেন আর তুমি একটু সাহায্য করো তো রেডি হয়ে আইসা তোর ভাই তুমি একটু হেল্প করো ব্রিফ কেস নিয়ে আইসা স্যার সাপ্লিমেন্টারি গ্র্যান্ট এটা গতানুগতিক হয়ে থাকে এস্টিমেট অফ এক্সপেন্ডিচার এটা হলো বাজেট বলা হয় বাজেটে বলেন বছরের প্রথম দিকে এখন যেই যে ডিপার্টমেন্টের আপনার টাকা মার্চ মাসে আসবে লাস্টের দিকেও আসবে কিন্তু সাপ্লিমেন্টারির সাথে সাথে বাজেট আপনি কি করে করবেন এটা হয় না কেন হয় না মার্চ মাসের 31 পর্যন্ত আমরা কি টাকা পাবো দিল্লি থেকে কত টাকা ব্যয় করতে পারবো এটার হিসাবটা আপনি এখন কেমনি কি করে করবেন হাউ সাপ্লিমেন্টারি গ্র্যান্ট মিনস আমার অতিরিক্ত টাকা হয়েছে আমাকে অতিরিক্ত ফান্ড দিতে হবে আমার টাকা ব্যয় হয়নি অ্যাক্সেস হয়েছে তাইলে 31 মার্চ তো আসতে হবে আজকে মাত্র 4 তারিখ না 4 তারিখ তো আজকে 4 তারিখ মার্চ মাস 31 আরো 27 দিন আছে 27 দিনের মধ্যে এটা আপনিও ছিলেন দীর্ঘদিন আমরা এটা এই মাসের থার্ড কোয়ার্টারে বা সেকেন্ড কোয়ার্টারে থার্ড কোয়ার্টার বা ফোর্থ কোয়ার্টারে এইবার তাড়াহুড়া করছেন কোনো আপত্তি নেই আপনি দিন কেটে দিয়েছেন 3 দিন করেছেন কোনো আপত্তি নেই আপনি সবই করতে পারেন বিকজ ইট ইজ দিস হাউস ইজ প্রেরোগেটিভ টু ইউ এখানে অ্যাকর্ডিং টু রুলস অফ দ্য বিজনেস আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কিন্তু বক্তব্য হল এই যে যে টাকাগুলি চাইছে আমরা চাইলেও পাস হবে না চাইলেও পাস হবে হোক ডেভেলপমেন্ট হোক আমরা চাই আমরা বিরোধিতা করছি না তবে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড হয় কি না সেটার দিকে কিন্তু তাকাতে হবে সেই জন্যই কাট মশার ব্যবস্থা থাকা উচিত ছিল মাননীয় লিডার অফ দ্য হাউস আমাদের এলওপি সাহেব বলেছে ইজ এ গুড ম্যান আমি দীর্ঘদিন চিনি 50 ইয়ার্স কেউ গুলো হয়তো বর্তমানে বাটারিং করে অনেকে টু ফর প্রমোশন অর ডিমোশন আই ডোন্ট নো তবে মানিক বাবুকে আমাকে চেনাতে হবে না আই নো হিম ফ্রম হিজ কলেজ লাইফ অর স্কুল লাইফ লং টাইম আমরা আগরতলায় থাকি তবে স্যার সাপ্লিমেন্টারি গ্র্যান্টের এই যে আমাদের আমি কিন্তু কালকে পরশুদিন ধরিনি আমাদের প্রণজিৎ বাবু উনি ওই যে উনি যেটা পড়ছিলেন এই সার্কুলার এই অনিয়মিত চাকরি দেওয়া হবে না কেন সব দিচ্ছিলেন আমি উঠিনি কেন কারণ আপনাকে বলা আছে গোপাল রায় বেশি কথা বলতে দেবেন না আমি জানি আই হ্যাভ গট অলসো ম্যান ইয়ার আমাদের তো একসঙ্গে কাজ করেছি আপনিও করেছেন উনি যে বলেছেন যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা যাবে না বামফ্রন্ট করেছে ঠিক আছে করেছে দিয়েই তো ওরা এখন বিরোধী দলে আপনারা এসছেন কিন্তু এই কথাগুলি এই সার্কুলারগুলি 2018 সালে আপনাদের জানা ছিল না যদি জানা না থাকে ব্যর্থতা আর যদি জানা থাকে তাহলে ভীষণ ডকুমেন্টে আপনারা অনিয়মিত প্রায় 40,000 লোকের পেটে লাথি মেরে আপনারা শাসন করছেন তাইলে ভীষণ ডকুমেন্টে কেন আপনারা প্রমিস করেছিলেন প্রতিজ্ঞা করেছিলেন অনিয়মিতদের আমরা রেগুলার করব এখানে আমাদের সংবিধান বিশেষজ্ঞ রতনবাবু আছেন আমাদের সঙ্গেই ছিলেন আমি একটু বলবো যে ওই দিন আমি বলিনি কারণ প্রণজিৎ বাবুকে আমি ব্যক্তিগতভাবে স্নেহ করি ওনার দাদার সঙ্গে আমরা রাজনীতি করেছি বক্তব্য হলো আপনারা জেনে থাকলে প্রচুর অন্যায় করেছেন ওনাদের থেকেও বেশি আর না জেনে থাকলে আপনাদের ব্যর্থতা আপনারা বলেছেন অনিয়মিতদের আমরা এই দেওয়া হবে আর এই সাপ্লিমেন্টারি
গ্র্যান্টকে আমি বলবো এখানে শুধু খরচ করবেন, কর্মচারী সম্বন্ধে কিছু কথা নেই। বারবার বলেন 7th পে কমিশন দিয়ে দিয়েছেন, অনলি ফিটমেন্ট ফ্যাক্টর এখানে বামফ্রন্ট দিয়েছিল 2.25%, আপনারা দিয়েছেন 0.32, এখন বলেছেন 7th পে কমিশন। 7th পে কমিশন মহাভারত থেকে অনেক বড়, সবাই পড়েছে কিনা আমি জানি না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি তো অভিজ্ঞ লোক, কোনো পোস্টে পার্মানেন্ট না। আপনি আছেন, আপনাকে পরম চেয়ারকে শ্রদ্ধা দিয়ে বলছি, অবজ্ঞা করবেন না। আপনি চিফ মিনিস্টারকে জিজ্ঞেস করেছেন যে আমার কথা কি শুনতে পেরেছেন? আমরা কারা না, আমরা কান বন্ধ হয়ে যায় না। আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস না না, আপনি বলছেন, অনেকে বলছে গরু গাড়ির মতন চালা, ট্রেনের মতো চালাচ্ছি। কোথায় চলে আপনি নো স্যার, the gravity, chastity and decorum of this house should be maintained. You are also one of the member. আমরা বলছি, তাইলে আমি এখানে সাপ্লিমেন্টারি গ্র্যান্টের বলতে চাইব যে কেন প্রায় 40,000 অনিয়মিত চাকরি যারা আছে তাদেরকে কেন রেগুলার করার প্রস্তাব এখানে নেই। আমি বলবো বেকারদের জন্য কোনো কথা নাই কেন? আমি বলবো কর্মচারীদের 26% ডিএর ব্যাপারে কোনো কথা নাই কেন? বাজেটটা বলতে পারবেন? আমি বলবো বাজেটে বলবেন। আমি বাজেটে বলবো স্যার, তার কত? স্যার, সাপ্লিমেন্টারি গ্র্যান্ট অলসো পার্ট অফ বাজেট, আপনাকে জানতে হবে। ঠিক আছে, আপনি তো ঠিকই আছে। আপনি তো মনে হয় কমার্স করেছেন কিনা জানি না, অ্যাকাউন্টেন্সি করেছেন কিনা জানি না। ইট ইজ অলসো পার্ট অফ দ্য বাজেট। কিন্তু আপনাকে কলেজে দেখা গেছে আপনি পাস করেছেন, শিক্ষিত লোক, শোনার চেষ্টা করুন, বায়াস হবেন না। আমি আপনাকে বলছি, যিনি আজকে বলেছেন 3টার বেশি কোশ্চেন হবে না, আমার জানা মতন ওনার কোশ্চেনে 10টা সাপ্লিমেন্টারি হয়েছিল। আমরা ওয়েলে গিয়ে চিৎকার করেছিলাম, রতনবাবু তখন সিএলপি লিডার, আজকে বলে তাড়াতাড়ি করতে হবে। ওনার সময় 10খানা, আমাদের সময় 3খানাও না। আমি যেটা বলছি, এই সাপ্লিমেন্টারি বাজেটকে আমরা বিরোধিতা করি না। আমরা বলবো এই সাপ্লিমেন্টারি বাজেট পাশ হয়ে জনগণের কল্যাণ হোক, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের হোক, এবং এখানে যদি কৃষকদের কৃষি ঋণটা মকুব থাকতো ভালো লাগতো, কিছুই নেই। আর আমি বাজেটের সময় বলবো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এটা ভিখারির স্টেটমেন্ট, আমরা ভিখারি হয়ে গেছি। সুতরাং সাপ্লিমেন্টারি বাজেটে আমি বলবো অধিক টাকা এসছে, আপনারা বাড়িয়েছেন, ব্যয় করুন, এটাকে মিস অ্যাপ্রোপ্রিয়েশন ফান্ড করবেন না, এটুকু বলে আমি আমার বক্তব্য। ঠিক আছে মাননীয় সদস্য, আমি একত্রে ডিমান্ড নাম্বার 3, সাম নট এক্সিডিং 48170333, ডিমান্ড নাম্বার 5, সাম নট এক্সিডিং 10959200, ডিমান্ড নাম্বার 6, সাম নট এক্সিডিং 5849500, ডিমান্ড নাম্বার 7, সাম নট এক্সিডিং 12000000, demand number 8, sum not exceeding 2000000, demand number 13, 13, sum not exceeding 134650000, demand number 15, 15, sum not exceeding 78908700, demand number 17, sum not exceeding 3315100, demand number 18, sum not exceeding 2582000, demand number 23, sum not exceeding 22628200, demand number 3030, sum not exceeding 13739700, demand number 31, sum not exceeding 172992800, demand number 3333, sum not exceeding 49
000. Demand number 35, sum not exceeding 1390703 Demand number 39, sum not exceeding 74328 000. Demand number 40, sum not exceeding 3403623 Demand number 48, sum not exceeding 13885 000. Demand number 49, sum not exceeding 1000000 Demand number 51, sum not exceeding 102753 Demand number 52, sum not exceeding 122806053 Demand number 58, sum not exceeding 2332 Demand number 62, sum not exceeding 238800 Demand number 64, sum not exceeding 39162 Demand number 1, sum not exceeding 16940 Demand number 4, sum not exceeding 486640 Demand number 14, sum not exceeding 1101915 Demand number 27, sum not exceeding 1237526600 Demand number 28, sum not exceeding 31201 Demand number 34, sum not exceeding 109795 Demand number 45, sum not exceeding 46652 Demand number 56, sum not exceeding 36532 Demand number 24, sum not exceeding 267275 Demand number 63, sum not exceeding 5075. Okay. Okay, sure. কোনটা বলেছিলাম আমি রিপিট করে ডিমান্ড নাম্বার ডিমান্ড নাম্বার 24 সাম নট এক্সিডিং 26 72 75 000 75 000 Demand number 63, sum not exceeding sum not exceeding 500000 Demand number 1111, sum not exceeding 24500 Demand number 21, sum not exceeding 258920 Demand number 59, sum not exceeding 155700 Demand number 37, sum not exceeding 1000000 Demand number 41, sum not exceeding 989509 Demand number 1919, sum not exceeding 779410 Demand number 25, sum not exceeding 1031 Demand number 53, sum not exceeding 328 000 Demand number 2020, sum not exceeding 409 000 Demand number 26, sum not exceeding 891 74 000 Demand number 29, sum not exceeding 590 53 000 Demand number 12, sum not exceeding 192 02 000 Demand number 32, sum not exceeding 483 38 000 Demand number 57, sum not exceeding 770 69 000 As many as are of that opinion will please say ayes. Aye. As many as are of contrary opinion will please say noes. I think ayes have it. The demands are passed. Government business legislation,
সবার পরবর্তী কার্যসূচি হলো দি ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 1 অফ 2024 উত্থাপন। আমি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Mr. Speaker, sir, I would like to move for leave to introduce the Tripura Appropriation Bill 2024, the Tripura Bill number 1 of 2024 on the table of this House. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 1 অফ 2024 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে না বলবেন, না বলার কেউ নেই, তাই সর্বসম্মতি বিলটি উত্থাপিত হলো। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি মাননীয় সদস্যগণের মধ্যে বন্টন করার ব্যবস্থা করতে আমি বিধানসভার সচিব মহোদয়কে অনুরোধ করছি। সবার পরবর্তী কার্যসূচি হলো দি ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 1 অফ 2024 এই সভায় বিবেচনা করার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। Speaker, sir, the Tripura Appropriation Bill 2024, the Tripura Bill number 1 of 2024 be considered by this House. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 1 অফ 2024 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে আছে না বলবেন, না বলা কেউ নেই, তাই সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হলো। আমি এই বিলের ধারাগুলি ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং হইতে 3 নং পর্যন্ত ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন। হ্যাঁ 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 আমাদের তো পড়তে হবে, ইট শুড বি বেনিফিশিয়ারি, ওই বিলটা তো পড়তে হবে। আরে করতেছে তো, একবার ইন্ট্রোডিউস করছে, কনসিডারেশন করছে। না না, আমাদের তো পড়তে হবে। এই বিল যদি ডেট্রিমেন্টাল টু দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল হয় তাহলে কি করো? আরে তোরা মাঝে মাঝে এক হস, আমি জানি। চুপ কর, আমার বক্তব্য। হ্যাঁ, বিপক্ষে আছে না বলবেন, না বলার কেউ নেই, অতএব বিলটি আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতভাবে গৃহীত হইল। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো দি ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট বিল 2024 দি ত্রিপুরা বিল নাম্বার 3 অফ 2024 এই সভায় বিবেচনা করার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Respected Speaker, sir, the Tripura Public Demand Recovery within bracket Amendment Bill 2024, the Tripura Bill number 3 of 2024, be considered by this House. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এটা আগে দিছে। এটার মধ্যে এই বিলের ইনগ্রিডিয়েন্টস কি, কেন আনা হয়েছে, একটু যদি ব্যাখ্যা করে আমাকে ভালো লাগবে। Speaker, sir, actually তো এই যে ঋণ আদায় করার জন্য 2000 সনে ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি আইন প্রণয়ন করা হয়। 2001 সনে উক্ত আইনের অধীনে রুলস প্রণয়ন করা হয়। উক্ত আইনের 31/1/A ধারা অনুযায়ী 5000 টাকার উপর অনাদায়ী ঋণের ক্ষেত্রে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত শাস্তির বিধান আছে। এই আইনে 31/A উইদিন ব্র্যাকেট B ধারা অনুযায়ী অন্যান্য ক্ষেত্রে 3 মাস পর্যন্ত শাস্তির বিধান আছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক জনগণের সুবিধার্থে, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি স্তরের সহোদ্যোগীদের সুবিধার্থে ও তাদের উৎসাহ বৃদ্ধি করার জন্য পাবলিক ডিমান্ড রিকভারি আইনকে আরো সহজ এবং ঋণ খেলাপিদের ক্ষেত্রে শাস্তির বিধান কমানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজ্য সরকার উক্ত সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য তা ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি আইন 2000-কে সংশোধন করার প্রস্তাব নেওয়া হয়। ক্ষুদ্র ব্যবসায়ী ও স্ব উদ্যোগীদের সুবিধার্থে এবং বিনিয়োগের বাধা দূর করতে ঋণ খেলাপিদের শাস্তির বিধান হ্রাস করার জন্য তা ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি আইন 2000 এর ধারা 31
উইদিন ব্র্যাকেট এ উইদিন ব্র্যাকেট এ এবং 31 উইদিন ব্র্যাকেট 1 এবং উইদিন ব্র্যাকেট বি এবং সংশোধনের প্রস্তাব আনা হয় যে ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি সংশোধন আইন 2024-এর মাধ্যমে। এই সংশোধনীতে 31 উইদিন ব্র্যাকেট 1 ধারা বর্ণিত 5,000 টাকার পরিবর্তে 50,000 টাকার প্রস্তাব করা হয় এবং শাস্তির বিধান 6 মাস থেকে 2 বছরের পরিবর্তে মাত্র 2 মাস করার প্রস্তাব দেওয়া হয়। এই আইনের ওই 31 উইদিন ব্র্যাকেট 1 উইদিন ব্র্যাকেট বি ধারায় উল্লেখিত শাস্তির বিধান 3 মাসের পরিবর্তে মাত্র 1 মাস করা হয়। পাবলিক ডিমান্ড রিকভারি আইন মোতাবেক সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর এবং ম্যাজিস্ট্রেট এবং রাজ্য সরকারের দ্বারা নিযুক্ত অন্য যে কোনো আধিকারিক সার্টিফিকেট হিসাবে অফিসার হিসাবে কাজ করেন। সংশ্লিষ্ট ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এর পাবলিক ডিমান্ড রিকভারি অফিসার অনাদায়ী ঋণ আদায় করার জন্য 4 উইদিন ব্র্যাকেট 1 এবং 4 উইদিন ব্র্যাকেট 2 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট সার্টিফিকেট অফিসারের নিকট লিখিত আবেদন করেন। পরবর্তী সময় সার্টিফিকেট অফিসার ঋণ খেলাপিকে অনাদায়ী ঋণ আদায় করার জন্য নোটিশ জারি করে থাকেন। ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের পাবলিক ডিমান্ড রিকভারি অফিসার অনাদায়ী ঋণ আদায় করে আবেদনপত্রের সঙ্গে মোট ঋণের 2% অর্থ সার্টিফিকেট অফিসারের নিকট সার্ভিস চার্জ হিসাবে জমা করেন। পরবর্তী সময় সার্টিফিকেট অফিসার সার্ভিস চার্জ হিসাবে আদায়কৃত অর্থ ট্রেজারি অফিসের রেভিনিউ ডিপোজিট হিসাবে জমা রাখবেন। এখানে উল্লেখ থাকে যে পূর্বে সার্ভিস চার্জের পরিমাণ ছিল 5% আর 2016 সনে তা কমিয়ে 2% করা হয়। অতি সম্প্রতি ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এর অনুরোধ ক্রমে তাদের অনাদায় ঋণ আদায় করার জন্য রাজ্য সরকার ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট TCS অফিসার তথা যুগ্ম অধিকারতে সার্টিফিকেট অফিসার হিসাবে নিযুক্ত। না, মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিলের যে সাবস্টেন্স এটা অনেকটা হলো আপনার টাকা লুট করার একটা বন্দোবস্ত। এখানে উনি বলেছেন যে 5,000 টাকা যেটা আছে শাস্তি আছে এটাকে কমাবো। সুদীপ ওজন বললেন কত টাকা, বলে 5,000 টাকা তা 50,000 টাকা, তার মানে কমানো হলো। এই খেতে পায় না ভিখারি করে ছেড়ে দেবেন ছোট ছোট ব্যবসায়ীদের। দ্বিতীয় কথা, যেহেতু এখানে আপনার কারাদণ্ডের ব্যবস্থা প্রভিশন রয়ে গেছে 1 মাস বা 2 মাস, ইট ইজ 1 মাস। রেভিনিউতে এগুলি হলো কোয়াসি ক্রিমিনাল প্রসিডিং। রতনবাবু ভালো জানেন, সুদীপবাবু জানেন, আর এখানে মনে হয় অ্যাডভোকেট আছে কিনা আমি যাই। এখানে একটা প্রভিশন থাকা উচিত আচ্ছা, যে কাউকে কোনো পেনাল্টি করা, পেনাল্টি 2 রকম, অর্থদণ্ড পেনাল্টি আর কারাদণ্ড হলো ইন্ডিয়ান পেনাল কোড। হার্ড ওকে তার বক্তব্য রাখার অধিকার দিতে হবে। কারণ একটা লোক ধরুন ক্যান্সার পেশেন্ট 6 বছর হয়তো ট্রিটমেন্টে, 5 বছর ট্রিটমেন্টে আছে, কিডনি ফেলিউর বা কিছু আছে, তার বলার আছে। সুতরাং আপনি রেভিনিউ কালেকশন করার জন্য 5,000-এর পরিবর্তে 50,000 করেছেন, আপনি আপনার মতোই করেছেন। কিন্তু গরিব, এখানে লেখা আছে যে 5,000 বা 10,000 যারা ঋণ আছে ফার্মারদের আমরা মকুব করব, কিছু আছে? কিচ্ছু না। আমি মনে করি স্যার এটাকে তর্জমা করার জন্য, ভালোভাবে দেখার জন্য এটা সিলেক্ট কমিটিতে পাঠালে মনে হয় ভালো। কারণ আই এম সরি, আমার ওই যে শুক্রবারে যে কাগজ দিয়েছিলেন এটাতে আমার এগুলি আমার বাঞ্চের মধ্যে ছিল না, তাই পড়তে পারিনি। ওনাকে একটু কষ্ট দিলাম, আমার ফাইন্যান্স মিনিস্টারকে। কিন্তু ইনগ্রিডিয়েন্টস অফ দিস বিল, ইট ইজ ডেট্রিমেন্টাল টু দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল। এই ক্ষেত্রে আমরা বলবো সিলেক্ট কমিটিতে পাঠানো, আলোচনা করুন। আপনি ঋণ আপনি আদায় করবেন, ঠিক আছে, আপনি দেখতে হবে। আপনার কথায় কথায় বলেন যে
করোনার জন্য 2 বছর, ওই পিরিয়ডে যদি কারোর না দিয়ে থাকেন আপনি কি করবেন? এগুলি the accused should be given sufficient time of being heard. এটা শব্দটা আছে, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে আমাকে না জিজ্ঞেস করে আমার একটা খুনিরও তার পক্ষে সওয়াল করার রাইট আছে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। সুতরাং আমার মনে হয় এইভাবে পাস না করে আপনি আবার বলছি পাস করুন ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য আনএমপ্লয়েড পিপল, ফর এমপ্লয়িজ, ফর ফার্মার্স, ফর দলিত কৃষক, মেহনতি মানুষের জন্য করুন, কোনো আপত্তি নেই। কিন্তু এই বিলটা আমি প্রণজিৎ বাবুকে বলবো, উনি কিন্তু কমার্স গ্রাজুয়েট, আইন কিছু হলেও পড়েছে, রতন বাবুর মতো হিমালয়ান এক্সপিরিয়েন্স না, রতনবাবুর সঙ্গে আছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করছি, এইভাবে মেজরিটি বলে একটা ম্যাজিক ফিগার পেয়েছেন, কিন্তু শতকরা অ্যাবাউট 60% লোক কিন্তু এটা আপনাদের বিরুদ্ধে রায় দিয়েছিল, ওদের কথাও চিন্তা করতে হবে। সুতরাং প্লিজ সেন্ড ইট ফর টু সিলেক্ট কমিটি। এটা মানি বিল না, ঠিক আছে, ঠিক আছে। বুঝি না, হ্যাঁ বুঝি না, এটা কাল পক্ষে বলি। এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো যে ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি। উনি কি ভোট চায় না সিলেক্ট কমিটি চায়? ঠিক আছে স্যার, আমি অ্যাকচুয়ালি আমাদের বরিষ্ঠ সদস্য কপিল বাবুর বক্তব্যটা শুনেছি বা বোধগম্য করতে পারিনি। এটা কাদের জন্য বলব? প্রথম প্রশ্ন, আমরা তো বলেছি যে 5,000 টাকা নিলে, মানে আগে যারা নিত তাকে কোয়ারি না করলে তার জন্য কত 2 বছর পর্যন্ত শাস্তির বিধান ছিল। আগের জায়গায় তো নেই 2000 সালের বক্তব্য। আজকে 2000 সালে একটা মানুষের রোজগার মাথা পিছু কি ছিল, আজকে 2024 বছর পরে সেই জায়গা নেই। তৎকালীন 5,000 টাকা আজকে 2024-25-এ কত টাকার ভ্যালু হয় আমি বোধহয় এটা আমার থেকে উনি ভালো জানেন, কারণ উনি আবার ইয়েতে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছি 5,000 টাকা না এখন নিয়েছে, এখন এই যে এখন একটা লোন ব্যাংকের মধ্যে মুদ্রা লোনের কথা উঠলে কত শুরু হয়, কত দিয়ে? তো মানুষের লোন দেওয়া, তাদেরকে স্বাবলম্বী করা, ভারত সরকার মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীজির যে এই যে সকলকে স্বাবলম্বী করে লোনের বিস্তার ভাবে এখন দিচ্ছে, তো সেগুলো রিকভারি হতে হবে। তো রিকভারি রাস্তাগুলোকে সহজ করে সেই মানুষগুলো আরো শক্তিশালী করার রাস্তা নেওয়ার জন্য আমাদের পরিকল্পনা। তো আমরা কি তাদের, এটা কি কাদের স্বার্থে কথা বলছি আর উনি কোন স্বার্থে কথা বলছেন সেটা আমার মনে হয় মানুষের স্বার্থের জন্য এই যে রিকভারি অ্যামেন্ডমেন্ট বিলটা, সেটা উৎসত্ব, সেটাকে করা উচিত। এখন দপ্তরের না গোপাল অনেক হয়েছে, না উত্থাপিত প্রস্তাবে ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যামেন্ডমেন্ট বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 3 অফ বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। আমি মনে করি না, যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, অথবা প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হলো। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং এবং 2 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, অথবা বিলের অংশগুলো, বিলের ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হলো। এখন বিলের শিরোনামটি বিলের একটা অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটা অংশরূপে গণ্য করা হোক। যারা পক্ষে আছেন হা বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। না বলার কেউ নেই, তাই উক্ত বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হলো।
এখন সবার কার্যসূচি হলো যে ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যামেন্ডমেন্ট বিল 2024 বিল নাম্বার 3 দি ত্রিপুরা বিল নাম্বার 3 অফ 2024 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। Respected Speaker, sir, the Tripura Public Demand Recovery within bracket Amendment Bill 2024, the Tripura Bill number 3 of 2024 be passed. এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি করে দিচ্ছি। প্রস্তাবটি হলো the Tripura Public Demand Recovery within bracket Amendment Bill 2024 within bracket the Tripura Bill number 3 of 2024 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। তাই মনে করি যারা হা বলেছেন, না বলার কেউ নেই, তাই বিলটি সভা কর্তৃক সর্বসম্মতভাবে গৃহীত হইল। গভর্নমেন্ট বিজনেস লেজিসলেশন সরকারি বিল ও বিবেচনা ও পাস। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল দি স্যালারিজ, অ্যালাউন্সেস, পেনশন and other benefits of the ministers, speaker, deputy speaker, leader of opposition, government chief whip and the members of the legislative assembly within bracket Tripura 8th amendment bill 2024, the Tripura bill number 4 of 2024 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি পরিষদ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। টাইমটা একটু ধরেন, বেশি সময় লাগবে না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় কিছুক্ষণ জন্য সময়টা বাড়িয়ে টাইমটা বাড়ানোর কথা বলছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to move the following motion. Motion is that the salaries, allowances, pensions and other benefits of the minister, speaker, deputy speaker, leader of opposition, government chief whip and the members of the legislative assembly, Tripura 8th amendment bill 2024, the Tripura bill number 4 of 2024 be taken into consideration. এখন পরিষদীয় দপ্তরের দরকার নাই, ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি স্যালারিজ, অ্যালাউন্সেস। স্যার একটু, এটা অ্যাকচুয়ালি এটা আনা হয়েছে এই কারণে 2008-এ হাউস বিল্ডিং লোন ছিল 10 লাখ, 2015-তে এটা হলো 15 লাখ, 2019-এ আমরা যেটা আছে 25 লাখ, 2024 8th amendment bill 50 লাখ। দেখা গেছে যে একটা বিল আনা হয়েছে, কিন্তু দেখা গেছে এই পয়সা দিয়ে কেউই বিল্ডিং করা কমপ্লিট নয়, এবং রেডিমেড বিল্ডিং করলে তো পসিবলই না। সেই জন্য এবং অনেকে জমি ক্রয় করে বিল্ডিং করে বা একটা ফ্ল্যাট কিনবে, এটা পসিবল না বলে 50ও যথেষ্ট নয়, তবুও টোটাল বিবেচনা করে আমরা এটা বিলটা এনেছি, এটাই, অন্য কিছু না। এটা পাঠামো ইয়েতে। স্যার, স্যার আমার একটা জাস্ট একটা সাবমিশন আছে, বলবো? এক সেকেন্ড জিতেন্দ্র বলছেন। আমার একটা সাবমিশন আছে স্যার। তো ঠিক আছে, এটা বাড়িয়েছেন এই জন্য ধন্যবাদ, কিন্তু একটা জিনিস বলবো, এটা পাওয়ার জন্য এন্টাইটেলমেন্ট হতে গেলে পরে যেটা আপনারা এই ইয়েতে 2021 বা 22তে একটা অ্যামেন্ডমেন্ট করেছেন। সেই অ্যামেন্ডমেন্ট হলো amendment of the subsection 1 of section 17 plus 1. In subsection 1 of section 17 of the Principal Act, the expression any period shall be substituted with the expression a period of not less than 4 years and 6 months, whether continuous or not. তো এই জায়গায় এখন যদি এই ক্লজটা যদি অ্যামেন্ড না হয়, তাহলে আজকে যারা এই হাউসে যারা আছেন, আমরা ট্রেজারি বেঞ্চের দিকে এই লাইনে অপোজিশন বেঞ্চে এই লাইনে আমরা কয়েকজন, আর আপনি সহ আরো
যারা আছেন কিছু, অর্থাৎ এক্সিস্টিং মেম্বারসদের মধ্যে প্রায় মানে 60% 70%ই এটা তারা গ্রহণ করতে পারবেন না, বিকজ দে হ্যাভ টু বি, তাদের 4.5 বছর হতে হবে। তাহলে যারা 2023 সালে নির্বাচিত হয়েছেন নতুন করে, তাদের এটা এলিজিবল হতে হতে 2027 সালে গিয়ে তারপরে তারা পাবেন। তো স্যার তাহলে এই ইয়েতে এনহান্স হলো, কিন্তু এর জন্য তার এন্টাইটেলমেন্ট সেভাবে হলো না। আমি বলছি না এটা যেন এনি পিরিয়ড করার জন্য, বাট দেয়ার মাস্ট বি সাম কনসিডারেশন। একসাথে যদি না হয় তাহলে অনেক মেম্বার যারা নতুন তারা কেউ পাবেন না। কাজেই এই বিষয়টাও একসাথে বোধহয় আনলে ভালো হয়। এতে কি হবে, আমরা কয়েকজন যারা পুরনো আমরা পাবো, কিন্তু নতুন তারা কেউ এটা পাবেন না। কাজেই এই জায়গায় মাননীয় স্পিকার মহোদয় আমি বলবো, এই ক্ষেত্রেতে কালকেও হাউস আছে, ক্যাবিনেট বসে একটু বসুন, তারা ঠিক করুন কিভাবে যে মেজরিটি অফ দি মেম্বার্স এটা অ্যাভেল করতে পারে। যেহেতু আনা হয়েছে, দে শুড বি রিকনসিডার। এটাই আমার ওই সাবমিশন। স্যার, এটার জন্য একটা মিটিং বসছিলাম আমরা, এবং সেখানে অপোজিশন লিডারও ছিলেন, জিতেনবাবু ছিলেন, বিভিন্ন দলের প্রতিনিধিরা ছিলেন। সেখানে ঠিক হয়েছে যে কিভাবে দিতে গিয়ে দেখা গেল ইন্টারেস্ট দিতে গিয়ে এগুলো বিভিন্ন সমস্যা উঠেছিল। সেখানে একটা প্রস্তাব মূলে গভর্নমেন্টের কাছে প্রস্তাব যায় যে অ্যামাউন্টটা যেন ডাবল করা হয়, ডাবল করা হয়েছে। ওই যে জিনিসটা ওইটাও উঠেছিল, তো এটা আমাদের সরকারের বিবেচনা রয়েছে, কিন্তু এখনই এই মুহূর্তে কথা বলছি না। কিন্তু এটার সাথে আরেকটা বিল আসার কথা ছিল, যে কোনোভাবে টাইম শর্টের জন্য হয়নি। নেক্সট সেশনে এটা আমরা চিন্তা করে নেব এটার জন্য, কিন্তু এই জন্য এটা আটকে থাকা ঠিক না। আমরা বললে আমরা উদ্যোগ করতে পারি, আমার কোনো আপত্তি নেই, পরে কিন্তু বলবেন না। নেক্সট সেশনে আনবো, আর এটা এখন যেভাবে আছে এটা পাস হয়ে যাবে। ঠিক আছে। এখন পরিষদ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি স্যালারিজ, অ্যালাউন্সেস, পেনশনস and other benefits of the Minister, Speaker, Deputy Speaker, Leader of the Opposition, Government Chief Whip and the members of the Legislative Assembly, Tripura, 8th Amendment Bill 2024, the Tripura Bill number 4 of 2024 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা হা বলবেন, যারা বিপক্ষে আছে না বলবেন। না বলার কেউ নেই, তাই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হলো। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং এবং 2 নং ধারাগুলো এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা হা বলেছেন যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, একজন আছে। তারা আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠ। অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হল। রতন বাবু, এমন কোন আইন আছে যিনি না বলবেন তার জন্য এটা প্রযোজ্য হবে না? ঠিক আছে। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য বলে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, হা বলার যারা প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হলো। এখন সবার কার্যসূচি হলো the salaries, allowances, pension and other benefits of the minister, speaker, deputy speaker, leader of opposition, government, chief whip and the members of the legislative assembly within bracket Tripura. 8th Amendment Bill 2024, the Tripura Bill number 4 of 2024 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন করছি। পরিষদ ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়, the Tripura Bill number 4 of 2024 will be passed. এখন এই পরিষদীয় দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি স্যালারিজ, অ্যালাউন্সেস, পেনশনস and other benefits of the minister, speaker, deputy speaker,
leader of the opposition, government chief whip, and the members of the Legislative Assembly, Tripura, within bracket Tripura, 8th Amendment Bill 2024, the Tripura Bill number 4 of 2024 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক গৃহীত হল। আমরা তো এরপরে বাজেটের উপরে আলোচনা। বিদেশ যাওয়ার আগে স্যার এক সেকেন্ড, কি বলছিলেন? করবো এটা বলুন, বলুন। মিনিট, আমি ছিলাম না হাউসে। রেফারেন্স এবং কলিং অ্যাটেনশন স্যার, যে কোনো হাউসে, আইদার ইট ইজ লোকসভা, রাজ্যসভা, বিধান কাউন্সিল, বিধানসভা, এভরিহোয়ার এটাকে বলা হয় হাউস ইজ দি ফর দি অপোজিশন। অপোজিশনই তো সরকারের যে দোষ ত্রুটি বা জনগণের কথা তুলবে, সরকারের পক্ষেও তুলবে। কিন্তু স্যার আমি জানলাম যে আপনি আজকে রেফারেন্স তিনটিও দিলেন, সব ট্রেজারি বেঞ্চ। তিনটি ট্রেজারি বেঞ্চ নয়, হ্যাঁ তিনটি ট্রেজারি বেঞ্চ নয়। কোনটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পেয়েছে, কংগ্রেস পেয়েছে। কিন্তু যে এটা এখানে একটা পলিটিক্যাল পার্টি আছে, ন্যাশনাল পার্টি, আপনি প্রথম দিনও দিলেন না, আজকেও দিলেন না। তো তো এটা মানে স্যার কি নজর স্থাপন হলো? না না, কোনো ব্যাপার না জিতেন বাবু, আমি বলছি আপনাকে গুরুত্ব বিবেচনা করে দিয়েছি। না স্যার, এটা আপনি, আমি বলছি আমরা গত সেশনের আগে আপনার সাথে দেখা করেছিলাম। এক্স্যাক্টলি, আপনি তখন যেটা বলেছেন, আপনি স্যার আপনার সেই প্রতিশ্রুতি পালন করছেন না। করেছিলাম না, সেটা কিন্তু গতবার পালন করেছিলাম। এবার দেখুন আমি বলি আপনাকে, এখানে তো আমরা সবাই পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ আছে আমাদের। বিরজিৎ বাবু এবং গোপাল বাবু ভেরি রেয়ার, পাইনি আমি এখন পর্যন্ত। তো আজকে বিরজিৎ বাবু গোপাল বাবুটা অ্যাকসেপ্ট করেছি, মজা থেকে অ্যাকসেপ্ট করেছি। নেক্সট আসুন না, না না ছিলই মাত্র একটা, জিতেন বাবু ছিলই মাত্র একটা, জিজ্ঞেস করবেন। এটা নিয়ে আপনি মানে দরকার নেই দোষারোপ করার। আসুন না পারস্পরিক সহযোগিতা এগিয়ে যাই। এই সভা বেলা 2:15 পর্যন্ত মুলতবি রইল। মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় বিধায়ক শ্রী বিরোধী সিনহার যে প্রশ্ন নম্বর 1, কৈলাসহর মহকুমার কামরাঙ্গাবাড়ি ও ছন তৈল সংযোগস্থলে ন্যাশনাল হাইওয়ে রোডের যে পাকা সেতুটি রয়েছে তা কবে নাগাদ সমাপ্ত হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, কৈলাসহর মহকুমার কামরাঙ্গাবাড়ি ও ছনতৈল যে সংযোগস্থল ন্যাশনাল হাইওয়ে রোডের যে পাকা সেতুটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা NHIDCL কর্তৃক জুলাই 2024 সনে শেষ করা হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার, জনগণের তরফ থেকে অভিযোগ এসছে এই ব্রিজটি খুব নিম্নমানের কাজ হচ্ছে এবং তদারকির কোনো ব্যবস্থা করবেন কিনা রাজ্য সরকার থেকে? একবারই উত্তর দিয়ে দেবে। ঠিক আছে স্যার, আনফর্চুনেটলি যে PSU-কে দেওয়া হয়েছে ওরা ডাইরেক্ট করছে না, সাবকন্ট্রাক্টের পরে আবার সাবকন্ট্রাক্ট, যার জন্য আমার এই সবগুলি কাজে হাইওয়ে এবং হাইওয়ের মধ্যে ব্রিজগুলি বিলম্বিত হচ্ছে। আমি মাননীয় লিডার অফ দ্য হাউস তথা PWDর মন্ত্রীও বটে, আমি আপনার মাধ্যমে জানতে চাই যে এটা কবে শুরু হয়েছে? 24-এর মধ্যে শেষ করবেন, কবে শুরু হয়েছে? আর দ্বিতীয় কথা বলেছে নিম্নমান, মান তো নিম্ন হবেই স্যার। উইদাউট টেন্ডার একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আন্ডারটেকিং একটা PSU-কে দেওয়া হয়েছে, মানে
বাঁকা পথে সাপ্লিমেন্টারি করুন স্যার সাপ্লিমেন্টারি তো বলছি। আমার আজকে ভালো লাগছে স্যার আপনি যে চশমা পরেছেন। কালকে অত্যন্ত আতঙ্কিত ছিলাম। সাপ্লিমেন্টারি আমাদের হেড অফ সাপ্লিমেন্টারি হলো ত্রিপুরা রাজ্যে কবে শুরু হয়েছিল? ত্রিপুরা রাজ্যে আতঙ্কের কোনো কারণ নাই, সুশাসন চলছে। প্লিজ না আমি জানি আপনার কোনো চিন্তা নাই। সাপ্লিমেন্টারি স্যার কবে নাগাদ শুরু হয়েছিল এবং নিম্নমানের যে কাজ হচ্ছে এটার মধ্যে এটা রতনবাবু সব ব্যাপারে এই করেন না। নিম্নমানের কাজ হচ্ছে এটার ব্যাপারে মুখ্যমন্ত্রীর বক্তব্য কি? ঠিক আছে সাপ্লিমেন্টারি স্যার সাপ্লিমেন্টারি আমার বিধানসভা এলাকা আচ্ছা স্যার এগুলি যদি আপনি শুরু করেন তাহলে কোশ্চেন কেউ তো পাবে না। যে প্রশ্ন করেছে ওনারটা আগে উত্তর দিই, তারপর সাপ্লিমেন্টারি করুক না। আরে আগেও বলেছি গত সেশনে দুটোর বেশি সাপ্লিমেন্টারি করবেন না, একই সঙ্গে দিয়ে দেবে স্যার। না না ওই না, আরে বিরোধী দল করলো, বিরোধী দল সাপ্লিমেন্টারি করলো। বলুন বলুন বলুন। আমার বরজলা বিধানসভা এলাকায় উত্তর দিব দুর্গাচমনি থেকে যে রুটটা আপনি কেমন উত্তর দিব উনি মাননীয় মুখ্যমন্ত্রী করতে উত্তর দিব বরজলার ব্যাপারে? না না ঠিক আছে, কোন লিঙ্কই তো করেন সাবজেক্টটা তো সাবজেক্ট স্যার হওয়ার জন্য যদি করা হয় এটা তো আমাদের দায়িত্ব করতে হবে। অন্যান্য মেম্বারদের প্রশ্ন আছে। আরে এটা মুখ্যমন্ত্রী পদ নির্দেশই বলেছি, মনে করে বলেছেন করুক না বলুন না না রিলেটেড। আমার প্রশ্ন হলো দুর্গাচমনি থেকে পঞ্চবটি যে ভিআইপি রুটে যে রুটটা যাচ্ছে সেটার কাজ দীর্ঘদিন ধরে চলছে এবং খুবই নিম্নমানের। এটা হবে, এর পরে আপনি চিঠি দিয়ে দিন, জানাবেন। এটা তো এটা আনসার নাই তো ওনার কাছে, এটা আনসার বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক মহোদয় বিরজিৎ বাবু যে সাপ্লিমেন্টারি যে কোশ্চেনটা করেছেন তার উত্তর আমি দিচ্ছি। দেখুন, আমরাও চাই যেখানে যে কোনো কাজ নিম্নমানের জন্য না হয়, এবং ফরচুনেটলি, আপনি আনফরচুনেটলি বলেছেন, ফরচুনেটলি এই যাতে ওখানে কোনো রকম নিম্নমানের কাজ না হয় এর জন্য ন্যাশনাল হাইওয়েজ অর্থাৎ NHIDCL এদের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরে এরা নিযুক্ত করেছে স্পেশাল প্রজেক্ট মনিটর SPM। এই পর্যন্ত 2 বার এই প্রকল্পটি ওরা পর্যবেক্ষণ করে গেছে এবং এর যে ব্যবহৃত সামগ্রীগুলি NABL অর্থাৎ ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ দ্বারা এটার গুণমান পরীক্ষা করা হয়। এবং এখানে আরেকটা ক্লজ আছে যে ঠিকাদারের কারণে যদি উক্ত কাজটি বিলম্ব হয় সেখানে লিকুইডেটেড ড্যামেজ আরোপ করার বিধান রয়েছে, মানে ফাইন দেওয়ারও ব্যবস্থা হয়েছে। আর মাননীয় বিধায়ক গোপালবাবু বলেছেন সেন্স অফ হিউমার, উনার আসলে ক্যাটারেক্ট অপারেশন হয়েছিল না, ওই গগলসের কথা বলছিলেন না, ক্যাটারেক্ট আপনি জিজ্ঞেস করছিলেন, ক্যাটারেক্ট ওইটা করে ওইটা গগলস পড়তে হয়, এর জন্যই সেদিন আপনি জিজ্ঞেস করেছেন, উত্তরটা দিলাম। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, ক্যান আই আস্ক? ইউ উইল আস্ক? বলেছে তো, আরে না বলছি উত্তরটা আরেকটা 2021-এ, এটা শুরু হয়েছিল 2021-এ। বলবেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই ন্যাশনাল হাইওয়ের যে নিম্নমানের কাজের ব্যাপারে I think I have spoken, I have questioned 4-5 times. আমি এলাকার বিধায়ক, আমার চোখের সামনে যখন একটা নিম্নমানের কাজ হয়, ইফ আই ডোন্ট প্রটেস্ট ইট, এটা কিন্তু খুব বাজে লাগে। আসারাম বাড়ি দিয়ে বিশাল একটা জায়গায় when the work was going on, ওইখানে কিন্তু DPR এ যা লেখা NHIDCL was not doing that. তো এজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি অন্যের কথা বাদই দিয়ে দিলাম, এজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, if I cannot question, if I cannot stop
দ্যাট ওয়ার্ক দেন অ্যান্ড দেন, এটা কিন্তু দেখুন, একটু চিন্তা করে দেখুন এটি কিভাবে আমরা সেখানে উই অলসো ক্যান বি পার্ট অফ ইট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সাপ্লিমেন্টারিটা আমরা কি করে সেখানে মানে কোয়েশ্চেন করতে পারি, এই ব্যবস্থা যেন গ্রহণ করা হবে কিনা। আরো একটা বিষয় হচ্ছে, এদের যদি আপনি ডাকেন কিছু জিজ্ঞেস করার জন্য, দে ডোন্ট কাম, দে ডোন্ট বদার। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, টিম দিয়ে এটাকে পরীক্ষা নিরীক্ষা করেছে, এত বিশাল রাস্তার মধ্যে যেখানে যেখানে ভালো সেখানে নিয়ে পরীক্ষা করাবে এরা, ঠিক যেখানে যেখানে ভালো সেখানে নিয়ে পরীক্ষা করাবে। তো এইটা সরকার এবং আমরা সবাই কি করে সেখানে প্রশ্ন করতে পারি, এটার ব্যবস্থা গ্রহণ করবেন কিনা একটু বলবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের এলপি সাহেব যে প্রশ্নটা করছেন, ইউ হ্যাভ এভরি রাইট টু আস্ক, নো প্রবলেম। কিন্তু ঘটনা হচ্ছে যে এত বড় কাজ হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও দেখে, পরিবহন দপ্তর যেটা দিল্লিতে আছে ওনারাও নিশ্চয়ই দেখেন, তবেই তো এই ধরনের টেস্টিংয়ের বিষয় ইত্যাদি করছে। আমরা অনেক সময় দূর থেকে মনে হয় যে সব কিছু খুব ইজি, কিন্তু এই যে প্রশ্নগুলো আজকে হলো এটারও কিন্তু প্রয়োজন, এবং এর জন্যই তো এই যে প্রশ্নের পরে তার কিভাবে সমাধান করা যায়, এরপর আরও কোনো টেস্টিং টিম করা যায় কিনা, আরও লোক পাঠানো যায় কিনা, তো এগুলো হবে। অ্যাওয়ারনেস থাকাটা খুব প্রয়োজন। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে সবাই হয়ে আমরা দিয়ে দিলাম, টেন্ডার কল করে দিয়ে দিলাম, কাজ করছে, যেটা আমরাও চাই না। আমরা চাই যে কোয়ালিটি ওয়ার্ক হোক, সময়ের কাজ সময়ের জন্য শেষ হয়, কিন্তু এটাও বুঝতে হবে যে কোন জায়গার মধ্যে কি সমস্যা নিয়েই আমাদের বাঁচতে হবে, আর সমস্যা সমাধান করার জন্যই আমাদের বাঁচতে হবে। তো সমস্যাগুলো আমাদের সমাধান করছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন রেজ করার অধিকার সবার আছে, আর বিশেষ করে যারা মাননীয় বিধায়কগণ আছেন, ওনার নিজের এলাকা তো করবেনই, কেন করবেন না? সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আই হ্যাভ এভরি মানে আপনাদের সাথে আমি একমত, এর মধ্যে আর প্রশ্ন নেই। স্যার ওয়ান সেকেন্ড একটা সাপ্লিমেন্টারি আমার প্লিজ স্যার 1 সেকেন্ড। স্যার আমার চম্পনগর টু জম্পুইজলা যে রুটটা, এটাও 2019-এ এটা টেন্ডার হয়েছে, কাজও ধরা হচ্ছে, এখন 10 ইয়ার সব পেরিয়ে গেছে, কিন্তু এখনো কাজটা প্রায় মানে কমপ্লিট দূরের কথা কমপ্লিট হয়নি, এবং একদম নিম্নমানের কাজ হচ্ছে। এটা পাবলিক কোনো সলিউশনও পাচ্ছে না। ইভেন এটার জন্য রাস্তা ব্লক হয়েছে, কথা দিয়েছে, আমি পিডব্লিউডি এক্সিকিউটিভের সঙ্গেও অনেকবার কথা হয়েছে, কিন্তু হবে বলে সব টেনিয়র সব শেষ হয়ে গেছে। চম্পনগর টু জম্পুইজলা যে রাস্তাটা, এটা কাইন্ডলি প্লিজ একটু আপনারা নজরে দিলে খুব ভালো হবে। দেখবেন মাননীয় পরবর্তী প্রশ্ন রয়েছেন মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন মহোদয়। মাননীয় স্পিকার স্যার, মাই অ্যাডমিটেড কোশ্চেন *10। মাননীয় স্পিকার স্যার, ওনার প্রশ্নটা হলো, সত্যি বিলুনিয়া কলেজ মাঠে একটি স্টেডিয়াম তৈরি করার কোনো পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের? বিলুনিয়া কলেজ স্টেডিয়াম তৈরি করার এখন কোনো প্রস্তাব আসেনি। এ ব্যাপারে যদি ভবিষ্যতে দপ্তরের নিকট প্রস্তাব আসলে স্টেডিয়াম তৈরির প্রয়োজনীয় জায়গা যদি পাওয়া যায় তাহলে সেটা দপ্তর দেখবে। তবে বিলুনিয়াতে বিকেআই মাঠে একটা সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করা হয়েছে ইতিমধ্যে, এবং সেটা ইনগুরেশনও হয়েছে। সেকেন্ড হলো দ্বিতীয় যদি থাকে তবে কবে নাগাদ কাজ শুরু করা হবে? যেহেতু প্রথম প্রশ্নেই এখানে করার কোনো পরিকল্পনা নেই, তাহলে দ্বিতীয় প্রশ্নের কোনো উত্তর আছে? স্যার, বিলোনিয়া ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম কলেজ, এবং যেখানে ছাত্র সংখ্যার দিক থেকেও রেজাল্টের দিক থেকেও এটা উন্নত মানের একটি কলেজ, অনেক পুরাতন কলেজ। এবং মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে জায়গা যদি থাকে, কলেজে বিরাট একটা ফিল্ড সেখানে মধ্যে আছে, অনেক বড়। আমি যখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলাম তখন স্পোর্টস ডিপার্টমেন্টের আগরতলার অফিসাররাই যারা গিয়েছিলেন, একটা প্রকল্পের মধ্য দিয়ে এই কাজটা করা যায় কিনা তারা মাঠ ভিজিট করেও সেখানে মধ্যে এসেছিলেন। দ্বিতীয়ত বিএডিপি প্রকল্পেও
এই বিষয়টা, যেহেতু এটা বর্ডার লাইনে, বিএডিপি প্রকল্পেও আমরা এই বিষয়টাকে তখন পাঠিয়েছিলাম, কিন্তু তার পরবর্তী সময় এটা কী পর্যায়ে আছে এটা আমারও সেখানের মধ্যে জানা নেই। এবং এটা স্যার এটা জানেন যে বিলোনিয়ার বিশেষ করে 4টি ইভেন্ট খেলাধুলা, আমি নিজেও যুক্ত ছিলাম খেলাধুলার সঙ্গে। সাপ্লিমেন্টারি বলছি, জুডো, যোগা, টেবিল টেনিস এবং বাস্কেটবল, এতে বিলোনিয়ার অবস্থানটা অনেক বেশি ভালো। কাজে সেই দিক থেকে আমার প্রস্তাব হচ্ছে বিলোনিয়ার যেই কলেজের যে বিশাল মাঠ সেখানের মধ্যে আছে, সেই মাঠের ভেতরে একটা স্টেডিয়াম এবং স্টেডিয়ামের নিচের যে সাইডটা সেখানের মধ্যে থাকে, সেখানে 300 খেলোয়াড় যাতে থাকতে পারে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন খেলা সেখানে হয়। জাতীয় স্তরের খেলাও বিলোনিয়াতে বেশ কয়েকবার সেখানে হয়েছে। মূল প্রশ্নটা করুন। সেই দিক থেকে তাদেরও যাতে থাকার ব্যবস্থা করা যায়, 300 খেলোয়াড় যাতে অন্তত নিচে থাকতে পারে এবং একটা বড় স্টেডিয়াম সেখানের মধ্যে যাতে করা হয়, কিন্তু কোনো অবস্থায় ট্র্যাক সিনথেটিক না। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন বিকাইতে সিনথেটিক ট্র্যাক করেছেন, আমি একটু বলছি সিনথেটিক ট্র্যাক কোশ্চেনের সিস্টেম না, আপনি নতুন এসেছেন। আমি এটাতেই তো বলছি। না না, মূল প্রশ্নটা কি আপনার মন্ত্রীর কাছে? সেকেন্ড প্রশ্নটা কি? প্রশ্নটা কি করবেন, কি হবে? এটাই তো বলছি স্যার, স্টেডিয়ামটার প্রসঙ্গেই তো বলছি। আর 300 সিট দিতে হবে, তো এই স্টেডিয়ামের সঙ্গে সাথে রিলেটেড স্যার, এটা তো আলাদা না, এটা তো স্টেডিয়ামের সঙ্গেই রিলেটেড। আপনি কোশ্চেনটা করুন, আপনি কোশ্চেনটা প্লিজ। কোশ্চেনটাই তো করলাম যে বিলোনিয়া কলেজ মাঠে একটা উন্নত মানের স্টেডিয়াম তৈরি করা হোক, যেখানে 300 খেলোয়াড় তার নিচের দিকটাতে থাকতে পারে, এবং মাঠটা সিনথেটিক মাঠের কথা বলেছে, একটু সিনথেটিক মাঠের কথা বলেছে। আমি বলছি আন্তর্জাতিক ক্ষেত্রে এখন সিনথেটিকটাকে তুলে দেওয়া হয়েছে, কাজে সিনথেটিক মাঠ না করে জেনারেল মাঠ সেখানের মধ্যে হোক। এবং এটা ঠিক যে ওই কলেজের ভেতরে 200 জনের মতো ট্রাইবাল স্টুডেন্ট লেখাপড়া করে, কারণ আমি এই কথা বলছি কারণে এই স্টুডেন্টের মধ্যে খেলার প্রতিভাটা বেশি, এসটি যারা তাদের মধ্যে। এবং কি করবো বলো, আশ্চর্য। আরে আমি তো না না না, আপনার আমি তো রিলেটেড কোশ্চেন বলছি। তর্ক বিতর্ক করবেন, আমি কেন স্টেডিয়ামটা সভা নষ্ট করছেন? আমি কেন স্টেডিয়ামটা চাইছি স্যার, আমি যুক্তি বলবো না স্যার। স্টেডিয়াম চাইতে পারেন অনেক কারণে, হবে কি হবে না, দেবেন কি দেবেন না, হলে কবের মধ্যে হবে? আমার স্যার যুক্তিটা যদি আমি না দিই তাহলে কি, আমি তো বুঝতে পারছি না স্যার। প্লিজ। আরে দিবঙ্কর বাবু, সাপ্লিমেন্টারি হইল উনি উত্তর দিয়ে এলাইছে সারছে, এবার আপনি বলবেন এত সেঞ্চুরি থাকলেও আমার একটা প্লেয়ার থাকার জন্য একটা এত এটা বাজিস পিছে কইয়া আমরা কোশ্চেনের মধ্যে সাপ্লিমেন্টারি ব্যাপারটা ভালো করে দেখে লই না। আপনি চেয়ারম্যান ছিলেন, আপনি আগরতলা এসেছেন, আপনি দেখেছেন এখানে যোগা হয়, জুডো হয়, বিলোনে অনেক ভালো হয়, এগুলো দরকার নেই। আমি স্টেডিয়ামটা কেন চাইছি একজন এমএলএ লাগবে না স্যার। দিবঙ্কর বাবু, একজন এমএলএ একটা মর্যাদা আছে, জিনিসটা বুঝেন। সাপ্লিমেন্ট প্লিজ, ইউ আস্ক ইউর সাপ্লিমেন্ট। আমি কেন স্টেডিয়ামটা চাইছি তার যৌক্তিকতাটা আমি বুঝিয়ে বলতে হবে না স্যার? আরে বুঝিও যে না বুঝেন, একজন বিধায়ক। আমি তো স্যার স্টেডিয়ামের সাবজেক্টের বাইরে যাইনি। আপনি কি মনে করেন দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম সাংঘাতিক হয়ে গেল? আপনার মূল জিনিসটা কি? আরে আপনি স্যার 303 আপনি ব্রিজের আলোচনা নষ্ট করবেন না, সামাল একটু বোঝান। আপনি ব্রিজের আলোচনা সারা রাজ্যের রাস্তার আলোচনাটা আপনি উত্তর দিন। মাননীয় অনেক সামাল। মাননীয় স্পিকার স্যার, আমি একটু বলি। বলুন। কোশ্চেনে মাননীয় মন্ত্রী বলেছেন যে একটা প্রস্তাব যদি আসে তাহলে এটা দেখবেন। তো আমি বলছি এটা আপনার কাছে যে মাননীয় সদস্য যখন বলেছে এটাও তো একটা প্রস্তাব, কাজে সেদিক থেকে এটা বিবেচনা হবে। মাননীয় স্পিকার স্যার, ওনার যে সাপ্লিমেন্টারি যেটা, শ্যামবাবু আপনারা তো পুরনো লোক, প্লিজ তাদের একটু বললেন এটা হেল্প করেন, এটা আমরা যেমন নিজেদের মধ্যে আলোচনা করি, এটা না করলে মুশকিল। তোমরা তো মনে করে বাজেট ভাষণ, প্রত্যেকটি বাজেট ভাষণ না তো 1 ঘন্টার মধ্যে 15 জন কোশ্চেন করা উচিত। না না ভাই, আপনি জানেন না রে ভাই, প্লিজ জানেন না, প্লিজ শিখেন তার থেকে যারা সিনিয়র আছে কি করতেছেন। না শুনুন, এটা হয় নাকি? এটা অ্যাসেম্বলি দিবঙ্কর প্লিজ, আপনি অনেক জানেন, আমি বুঝেছি, কিন্তু ঘটনাটা হচ্ছে আজও কিন্তু আমরা শিক্ষার অফিস, আমি এখনো সুদীপ বাবুর কাছ থেকে, অনিমেষ বাবুর কাছ থেকে, রত্ন কাছ থেকে শিক্ষা নেই স্টিল। মাননীয় মন্ত্রী মহোদয় প্লিজ। মাননীয় স্পিকার স্যার, ওনার সাপ্লিমেন্টারি যেটা ছিল আমি এটাই বলছি, তিনি বলেছেন এটা প্রপোজাল পাঠিয়েছিলেন, তো
তো যেটা কলেজ যে মাঠটা করার কথা ছিল, এটা বিএডিবি থেকে বিএডিবি বন্ধ হয়ে গেছে। প্রথম তো বিএডিবি দেখেন জেলা শাসক, তো যেহেতু আপনি বিএডিবি থেকে পাঠিয়েছিলেন প্রজেক্টটা বানিয়ে, এর জন্য সেটা এখন আর উত্তর দেওয়া যাবে না। যদি আপনারা হায়ার এডুকেশন দপ্তর থেকে, যেহেতু কলেজের জমি, কলেজের হায়ার এডুকেশন দপ্তর থেকে আমাদের কাছে প্রপোজাল পাঠান, তাহলে সেটা নিয়ে আমরা আমাদের কেন্দ্র সরকারের কাছে পাঠাবো। ইতিমধ্যে খেলো ইন্ডিয়ার প্রজেক্টে আমরা অনেকগুলো মাঠ করছি, আর এটা আমরা চাই যে গোটা রাজ্যে মাঠ তৈরি হোক। আমাদের ছেলেমেয়েরা, মাননীয় মুখ্যমন্ত্রী বলেন নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ, আর এটা একটা বড় মাধ্যম খেলাধুলা। ইতিমধ্যে গত 2023-24 যে ফাইন্যান্সিয়াল, এই বছর আমরা দক্ষিণ জেলাতে অলরেডি একটা বড় মাঠ শান্তিরবাজার, অলরেডি একটা বড় স্টেডিয়াম আমরা স্যাংশন দিয়েছি, এবং সেটা এই মুহূর্তে হয়তো এই মাসেই সেখানে কাজ শুরু হবে। এবং জোলাইবাড়ি একটা মিনি স্টেডিয়াম, গ্র্যান্ড স্ট্যান্ড সহ একটা মিনি স্টেডিয়াম, সেটাও স্যাংশন দেওয়া হয়েছে, সেটাও ইতিমধ্যে কাজ শুরু হবে। বিলুনিয়ার থেকেও যদি আসে, সত্যি বিলুনিয়া কলেজ মাঠটা অনেক বড় মাঠ আমি দেখেছি। যদি আপনারা প্রস্তাব পাঠান এবং হায়ার এডুকেশন দপ্তর এনওসি দেয়, তাহলে আমরা কেন্দ্রে পাঠাবো, মঞ্জুরি আসলে সেটাও করানো যেতে পারে। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার মহোদয়। অ্যাডমিটেড স্টার্ট করছেন 16। মাননীয় বিধায়ক শ্রী সুদীপ সরকারের যে স্টার্ট করছেন, প্রশ্ন 1, ইহা কি সত্য যে বরজলা রেভিনিউ সার্কেলের নতুন ভবন নির্মাণের জন্য জমি চিহ্নিত করা হয়েছে? উত্তর, হ্যাঁ, বরজলা রেভিনিউ সার্কেলের নতুন ভবন নির্মাণের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। প্রশ্ন 2, যদি হয়ে থাকে তবে কবে নাগাদ শুরু করা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, ইতিমধ্যে বরজলা রেভিনিউ সার্কেলের কাজ শুরু করা হবে। সাপ্লিমেন্টারি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের বর্তমানে যে বরজলা তহসিলে যে সার্কেলের কাজ চলছে, সেই জায়গার মধ্যে কর্মী স্বল্পতা এবং বিশেষ করে আমাদের এলাকার জনগণ একবার আগরতলা আরেকবার বরজলা সার্কেল অফিস, দুই জায়গার মধ্যে যেতে হচ্ছে। কোনো জায়গাতেই সঠিক সময়ে সঠিক নিয়ে কাজটা হচ্ছে না। আমার অনুরোধ থাকবে, যেহেতু অতি সত্বর আপনারা ধরবেন বলেছেন, যদি হয়ে যায় তাহলে আমার বরজলাবাসী এবং বরজলা সার্কেলের যারা আছেন তারা উপকৃত হবে। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, উনি তো অলরেডি ধন্যবাদ দিয়েছেন। আমি আর একটু আপনার অবগতির জন্য জানাচ্ছি। নতুন ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে এখানে নাম্বারটা দেওয়া আছে, ডেটেড এত নাম্বার, শেহামূলে গ্রামান্বয়ন দপ্তর থেকে কার্যকরী জারি করা হয়ে গেছে, কাজে কাজটা শুরু হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন এনেছেন শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্বপ্না দাস পাল অসুস্থ, তিনি আমাকে জানিয়েছেন তিনি আসতে পারবেন না। তো প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হয় না তো ম্যাডাম, এটা হয় না। এর পরবর্তী প্রশ্ন শ্রী রামু দাস মহোদয়। মাননীয় স্পিকার মহোদয় স্যার, আমার এভিডেন্স চার্জ কোশ্চেন নাম্বার 3-1। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক রামু দাস মহোদয়ের কোশ্চেন নাম্বার 31-এর যে প্রশ্ন নাম্বার 1, ত্রিপুরা পুলিশের টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি কোয়ার্টারের সংখ্যা কত? উত্তর হচ্ছে, ত্রিপুরা পুলিশ এখন কিন্তু আর টাইপ এ বি হয় না, এখন টাইপ 1, 2, 3 হয়। তো ত্রিপুরা পুলিশের টাইপ 1, টাইপ 2 এবং টাইপ সি যে কোয়ার্টার, এর সংখ্যা যথাক্রমে 877, 1501 এবং 380। প্রশ্ন 2, উক্ত কোয়ার্টারগুলো মেনটেনেন্স করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? উক্ত কোয়ার্টারগুলির প্রয়োজনের ভিত্তিতে নিয়মিত রূপে মেনটেনেন্স করা হয়ে থাকে। প্রশ্ন 3, যদি থাকে তবে পুলিশ রিজার্ভ
অন্তর্গত পুলিশ কোয়ার্টারগুলোর মেনটেন্যান্সের কাজ কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে পুলিশ রিজার্ভ অন্তর্গত পুলিশ কোয়ার্টারগুলির মেনটেন্যান্সের কাজ একটি চলমান প্রক্রিয়া বা প্রয়োজনের ভিত্তিতে নিয়মিত রূপে করা হয়ে থাকে। বিগত 2 বছরে 11টি টাইপ 1, 34টি টাইপ 2 এবং 2টি টাইপ 3 স্টাফ কোয়ার্টারের মেরামতের কাজ অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে আরও 21টি টাইপ 1, 15টি টাইপ 2 এবং 14টি টাইপ 3 কোয়ার্টারের প্রয়োজনীয় সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, পুলিশ রিজার্ভ সেটা প্রতাপগড় বিধানসভার মধ্যে যুক্ত আছে পুলিশ কোয়ার্টারগুলা। তো আমি প্রতিনিয়ত সকালবেলা যে টাইমটা ওইটা আমি রিজার্ভের মধ্যেই চলাফেরা করার চেষ্টা করি, অর্থাৎ মর্নিং ওয়াক করি। তো আমি লক্ষ্য করতে পেরেছি স্যার, এখানে যে কোয়ার্টারগুলো আছে টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি, এখন ঠিক আছে এটা নতুন করে 1, 2, 3 এগুলা করা হচ্ছে বা হয়েছে, কিছু কিছু জায়গা দিয়েছে আমি দেখেছি। তো লক্ষ্য করতে পেরেছি স্যার, কিছু কিছু বিল্ডিং আছে যেখানে খুবই পুরনো, বিল্ডিংগুলো খুবই পুরনো এবং এগুলোর মধ্যে কেউ থাকে না, একদম জরাজীর্ণ অবস্থা। বিশেষ করে আমি দেখেছি কোথাও ছাদের প্লাস্টার খসে পড়ছে, কোথাও ছাদের ডালাই খসে পড়ছে, এখন রডগুলো দেখা যাচ্ছে। এবং কিছু কিছু বাথরুম আছে যেগুলোর মধ্যে দরজা জানালা সব মানে ভেঙে চুরে চুরমার। তো এগুলোর মধ্যে স্যার তারা থাকতে পারে না, কারণ তারা তো আমাদের সঙ্গে থাকে রাজ্যের নিরাপত্তা দেয়। তো তাদের পরিবার নিয়ে থাকা, ছেলে মেয়ে বয়স্ক মা বাবা নিয়ে থাকা খুবই কষ্টকর। তো তাদের কথা চিন্তা করে, কারণ যাতে তারা মানে এত পরিশ্রম করে রাজ্যের নিরাপত্তার জন্য, তারা এত সময় দেয় এবং আমাদেরকে তারা নিরাপত্তা দেয়। তো সেই জায়গায় তাদের স্বার্থ কথা চিন্তা করে আমি মনে করি যে এই কোয়ার্টারগুলো প্রতিনিয়ত, শুধু বছরে না, প্রতিনিয়ত তাদের এই কোয়ার্টারগুলো যাতে মেনটেন্যান্স করা হয়, যাতে তারা সুন্দরভাবে থাকতে পারে, রাত্রি যাপন করতে পারে, সেদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা যদি দেখেন খুব ভালো হবে এবং এ বিষয়ে যদি উনি কিছু বলেন তাহলে খুব খুশি হব আর কি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক রামদাস মহোদয় যে বলেছেন, আমিও দেখেছি অনেক জায়গায় এই ধরনের, আমাদের অনেক দিনের অভিজ্ঞতা, কিন্তু বহু জায়গায় গিয়ে দেখি মানে হয়তো বা 10 বছর 15 বছরে শুধু মেনটেনেন্স বা দেখে রাখা, নিজের বাড়িটা কিন্তু ঠিক রাখে, কিন্তু নিজেও থাকে, কিন্তু সরকারি যেহেতু ঠিকভাবে নিজেরাও একটু একটু কিন্তু করতে পারে ইচ্ছা করলে অনেক জায়গায়, আমি বলছি না যে ওরা করতেই হবে। এর জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি, এর মধ্যে আপনারা জানেন যে যার যার ডিপার্টমেন্টের একজন নোডাল অফিসার আমরা বানিয়েছি এবং 10% যে বাজেট সেই ডিপার্টমেন্টে দেওয়া হবে, তার জন্য মেনটেন্যান্স যেন করা হবে। অনেক বাড়ি আপনার কোয়ার্টার দেখবেন, সরকারি অফিস আছে, বট গাছ উঠে আছে, ফাটল ধরে গেছে, এগুলো যাতে কোনো অবস্থায় না হয় এর জন্য আমরা অলরেডি একটা ডিসিশন নিয়েছি এবং সেটাও ইমপ্লিমেন্টেশন হবে। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এর মধ্যে এবার যে 2024 অর্থ বছরের জন্য এই ধরনের যে মেনটেনেন্স ওয়ার্ক, তারপরে রিপেয়ার, এর জন্য বাজেটে তার সংস্থান রাখা হয়েছে। মাননীয় সদস্য শ্রী মনোজ কান্তি দেব। Honorable Speaker, sir, my admitted start question number 4-5. মাননীয় বিধায়ক শ্রী মনোজ কান্তি দেবের যে কোশ্চেন নাম্বার 45, মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রশ্ন নাম্বার 1, কমলপুর মহকুমায় অত্যাধুনিক সার্কিট হাউস করার কোনো পরিকল্পনা দপ্তরে আছে কিনা? কমলপুর একটি অত্যাধুনিক সার্কিট হাউস করার কোনো পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায় 2 নম্বর প্রশ্নে। 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্নের উত্তর অপ্রাসঙ্গিক। সাপ্লিমেন্টারি স্যার, আমরা কমলপুরের যে ডাকবাংলাটা বর্তমানে রয়েছে, এটার বয়স 50 বছর হবে। এত বছরে আর কোনো নতুন বিল্ডিং হয়নি, যদিও ধর্মনগর কয়েকদিন আগে গিয়েছিলেন, এই রুমে থাকতে হয়েছে, ভালো রুম আমরা দিতে পারিনি। তো এখানে একটা সার্কিট হাউস অত্যাবশ্যক এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি আশ্বস্ত করেন আমাদেরকে যে কমলপুরে একটা সার্কিট হাউস দেওয়া হবে, তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক মনোজ কান্তি দেব সাপ্লিমেন্টারি যে কোশ্চেনটা রেখেছেন, আমি নিজেও গেছি সেখানে,
আর ডাক বাংলো হলেই যে সেটাও ভালো থাকবে তারও কিন্তু গ্যারান্টি নেই। ডাক বাংলোকেও ওই মেনটেন্যান্সের যে বিষয়টা বললাম, মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তবেই থাকার মতো অবস্থা হয়। আরেকটা বিষয় আমি হাউসকে জানাতে চাই আপনার মাধ্যমে, যে কোনো ডাক বাংলো যদি স্থাপন করতে হয় সাধারণত জেলা সদরে সেটা হয়, এবং মহকুমা সদরে ডাক বাংলো স্থাপন করা হয়, কিন্তু জেলা সদরে সার্কিট হাউস হয়। যে সার্কিট হাউস কোনো অবস্থায় এখানে মহকুমাতে সেটা সম্ভব নয় সাধারণত। আর তাছাড়া যদিও এটা মহকুমা আমবাসা, কিন্তু এটা কিন্তু ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার, তো সেইখানে এই কারণে সেখানে ডাক বাংলো বানানো হয়েছে। আর তাছাড়া এই যে ডাক বাংলোতে 6টি রুম আছে, 2টি ভিআইপি এবং 4টি সাধারণ কক্ষ। 2টি ভিআইপি কক্ষেই মানে এসি লাগানো আছে, গিজারও আছে, টিভির সুবিধা আছে, 2টি বিছানা আছে। 4টি সাধারণ কক্ষের মধ্যে 4টিতে টিভি, 3টিতে গিজারের সুব্যবস্থা আছে। কাজে এইগুলো আমরা যদি ঠিকভাবে রাখি তো দেখতে ভালো লাগবে আশা করি, এবং মেনটেনেন্স যাতে হয় নিশ্চয়ই আমরা দেখব, কিন্তু সার্কিট হাউস কিন্তু কোনো অবস্থায় সেখানে করা যাবে না। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। Admitted question number 40. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় এলপি মহোদয়ের যে কোশ্চেন নাম্বার 48, প্রশ্ন 1, খোয়াই মহকুমার অন্তর্গত চাম্পা হাওয়ার থানাকে ভাগ করে নতুন আরেকটি থানা গঠন করার কোনো পরিকল্পনা দপ্তরের আছে কিনা? উত্তর হচ্ছে, খোয়াই মহকুমার অন্তর্গত চাম্পা হাওয়া থানাকে ভাগ করে নতুন আরেকটি থানা গঠন করার কোনো পরিকল্পনা আপাতত দপ্তরের নেই, তবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা যেতে পারে। প্রশ্ন, পরিকল্পনা থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন প্রযোজ্য নয়। সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি একটা জিনিস আপনার নজরে আনতে চাই। আপনি আমরা উঠে দাঁড়ালেই বলেন সাপ্লিমেন্টারিটা কি বলুন। আসলে যে যাই বলুক, বিধানসভা ইজ নট এ কুইজ প্রতিযোগিতার একটা আসর না যে 3+1 তার উত্তর বলো 4, এইভাবে হয় না। এভরি কোয়েশ্চেন হ্যাজ গট ব্যাকগ্রাউন্ড, একটু ব্যাকগ্রাউন্ড তো বলতেই হয়, বাট টু লং ব্যাকগ্রাউন্ড ইজ অলসো নট অ্যাপ্রিসিয়েবল। আমি এই প্রশ্নটা আনলাম, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন এবং আপাতত পরিকল্পনা নিয়ে বলেছেন। Why I have brought this question is 24টা ভিলেজ কমিটি এবং হাফ অফ দি 2 পঞ্চায়েত এরিয়া এই চাম্পা হাওয়ার থানার অন্তর্গত, এবং এরিয়ার দিক থেকে আপনি যদি বিচার করেন অলমোস্ট মুঙ্গিয়াকানি, তারপরে কল্যাণপুরের উত্তর মহারানীপুর পর্যন্ত, খোয়াইয়ের চেবরি এবং ইভেন খোয়াই শহরের কাছাকাছি এলাকা, বাংলাদেশের বর্ডার বনবাজার আসারামবাড়ি পর্যন্ত এই বিশাল এরিয়াতে একটাই থানা থাকবে। থানা বাবুরা অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষার কাজে দে ক্যানট ডু প্রপারলি, এন্ড তাতে কি হচ্ছে, দেয়ার ইজ রিজন, তাতে কি হচ্ছে, নেশাগ্রস্ত যুবকদের নেশার বিরুদ্ধে যে অভিযান চালাবে, দে ক্যানট ডু দ্যাট। আর এই যে নেশার সামগ্রী, ইফ অ্যাট অল ইট ইজ গোয়িং থ্রু আসাম, এ আসারাম বাড়ির হাইওয়ে দিয়ে কিন্তু এটা যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই আই পার্সোনালি থট, এটা কোনো তর্কের খাতিরে দাবির খাতিরে দাবি করছি না, যে অন্তত এটাকে 2 ভাগ করে বেহালাবাড়ি, বাছাইবাড়ি, গোপালনগর, চাম্পা হাওয়ার, দ্যাট ক্যান বি 1 জোন, তুলাশিখর সহ নমঞ্জয় পর্যন্ত আরেকটা জোনে যদি করা যায়, আই এম শিওর আইন শৃঙ্খলার রক্ষার কাজে এটা ভালো হবে। সো এই ব্যাপার নিয়ে আমি প্রশ্ন করতে চাইছি যে যদি পরিকল্পনা নাও থাকে, গুরুত্ব বিচার করে আপনি পরিকল্পনা গ্রহণ করবেন কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় এলপি সাহেব যে বলেছেন, দেখুন আপনার, আমি জানি যে এখানে 24টা
রেভিনিউ ভিলেজ নিয়ে চম্পাহরায় অবস্থিত। একটা দেখতে হবে সেখানকার কতটা কেস হয়। আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি যে 2021-এ নথিভুক্ত মামলার সংখ্যা কত? 43। 2022-এ 26, 2023-এ 30টা। আর যেখানে কোনো থানা যখন চালু করে তার জন্য কিছু এই ক্রাইম সিনারিও দেখতে হয়, যে আমি 24টা আছে কিন্তু এখানে ক্রাইমের কি মাত্রা তার উপরও ডিপেন্ড করে। জনসংখ্যা একটা দেখে, আরেকটা হচ্ছে থানা এলাকা। আপনি নিশ্চয়ই জানেন সেটা, যে এই থানার কাছাকাছি বিএসএফ বিওবি অর্থাৎ বিএসএফ বর্ডার আউটপোস্ট আছে 9টি, এসপিও ক্যাম্প স্পেশাল পুলিশ অফিসার ক্যাম্প আছে 6টি, টিএসআর ক্যাম্প আছে 8টি। এছাড়াও চাম্পাহরার থানায় 20 জন টিএসআর কর্মী পিএস রিজার্ভ হিসাবে নিয়োজিত রয়েছে। কাজেই সব দিক দিয়ে কিন্তু প্রটেক্টেড এরকম না। আপনার এক বছরে যদি এতগুলো মামলা থাকে, এখানে দুটো আবার থানা করা, আমার মনে হয় এটা নিয়ে একবার ভাবার বিষয় আর কি। আমি বলার জন্য বললাম, প্র্যাকটিক্যাল বিষয়টা আমি বুঝলাম না, দেখলাম না, এটা একটু আমার মনে হয় দেখলে খুব ভালো হয়। আমরা তো দিতেই চাই, তার ডিপেন্ড করে ওখানকার ক্রাইম সিনারিও কি, তার উপর ডিপেন্ড করে। তারপরও যদি ওখানকার প্রয়োজন হয় আমরা নিশ্চয়ই দেখবো বিষয়টা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দিস ইজ দি প্রবলেম। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলেছেন যে ক্রাইম সিনারিও, এইখানে বসে আমার মনে হলো আমি অপরাধ করেছি। ওয়ান অফ দি সিনিয়র পুলিশ অফিসার্স এট দি র্যাঙ্ক অফ ডিআইজি, আমি একদিন বলেছিলাম যে এই একটা ঘটনা যখন হয় পুলিশ আমাকে ফোন করে, আমি বলি থানাতে এটা কেস টেস করবে না। তখন দ্যাট অফিসার টোল্ড মি, স্যার এটা যদি কেসটা না করেন আগামী দিন কিন্তু থানা যদি ভাগ করতে হয় এটা বাধার সৃষ্টি করবে, কেস করতে দিন। বাট আমাদের প্রত্যেকেই, অল পলিটিশিয়ানস, আমরা চাই কি থানার বাইরেই মামলা নিষ্পত্তি হোক। উই ডোন্ট ওয়ান্ট পিপল টু সাফার। তো এখন এই থানার মামলার সংখ্যা দিয়ে যদি এটা হয়, দেন আই নট স্টপ নাও। আমি ইন দি নেক্সট 6 months আমার মনে হয় যত বেশি করে মামলা করা যায় আমি এখন এনকারেজ করব। নাম্বার 1, আমি কেন বলছি এটা সরকারের লাভ হোক। গাঁজা চাষ বন্ধ হচ্ছে, গাঁজা চাষ, গাঁজা কত প্রকার আমাকে অনেকেই বলছে। গাঁজা 2 প্রকার, পুরুষ গাঁজা, স্ত্রী গাঁজা। ত্রিপুরায় নাকি পুরুষ গাঁজাটাকে ধ্বংস করা হচ্ছে, স্ত্রী গাঁজাটাকে ধ্বংস করা হচ্ছে না। এন্ড দি রিয়েল গাঁজা যেটা খেয়ে মানুষ নেশাগ্রস্ত হয় সেটা হচ্ছে স্ত্রী গাঁজা, এটাকে ধ্বংস করা হচ্ছে। এই প্যাকেটের পর প্যাকেট, বস্তার পর বস্তা গাঁজাগুলি আটক হচ্ছে ত্রিপুরায়। কেন কি করে নেশামুক্ত ত্রিপুরা হবে? দি গভর্নমেন্ট ইনক্লুডিং অল অফ আস, আমাদের যখন নিমন্ত্রণ করা হয় সামনে লেখা থাকে নেশামুক্ত ত্রিপুরা। এন্ড হোয়াট ইজ হ্যাপনিং ব্যাক ইন দি, ওই ব্যানারের পেছনে কি হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, এই পুলিশ ফাঁড়িগুলো যথাযথভাবে যদি আমরা কাজ করাতে না পারি, আই টেল ইউ ড্রাগস কারবারিদের বিরুদ্ধেও আপনি কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। ডেইলি আমি জানি না স্যার, দিস ইজ মে নট বি রিলিভেন্ট, 124টা স্কুল, এটা সরকারি তথ্য, 124টা স্কুল, 20টি কলেজ, একটা ইউনিভার্সিটি, সরকার বলেছে এটা ড্রাগস প্রোন জোন হিসাবে আপনারা চিহ্নিত করেছেন। এবং ডেইলি 6 থেকে 10 জন HIV ইনফেক্টেড রোগীর সংখ্যা বাড়ছে এই রাজ্যে। ইফ দিস ইজ টু বি স্টপ, পুলিশের, আরক্ষা প্রশাসনের মদত ছাড়া, তাদের কাজ ছাড়া আমরা সাধারণ নাগরিকরা এটা পারবো না। এন্ড ইফ দিস কিপস অন হ্যাপনিং, ত্রিপুরার একটা প্রজন্ম শেষ হয়ে যাবে। আই এম টেলিং ইউ। দ্যাট ইজ ওয়াই আমি বলছি এটা আসারাম বাড়ির ব্যাপার না,
ইউ সি দি এন্টায়ার ত্রিপুরা এন্ড রিভিউ, যেখানে যেখানে এটা করা যায় আপনি এটা ব্যবস্থা গ্রহণ করুন। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দেখুন এই চাম্পাওয়ারা তো ঠিক আছে, আমরা তো এসব ডাটা তো দিতে হবে, একটা তো প্যারামিটার থাকবে, তার উপর ভিত্তি করে তো সব হবে। বললে তো হবে না যে এখন থেকে শুধু শুধু আমি এখন কেস বাড়াবো, মানে কেউ একটা গালি দিয়েছে একটা কেস, কেউ চোখ রাঙিয়েছে একটা কেস, তাহলে কেস বাড়ালে তাহলে মানে এরকমটা তো না যে তাহলে আমি থানা বাড়াবো। এটা কেসের মতো কেস হতো, এটা কোনো ইয়ে না, এটা সত্যিকারের হচ্ছে তার উপর ভিত্তি করে আমি ডাটা দিলাম। তাছাড়া আপনার দেখুন এই চাম্পাওয়ারা কতজন আছে, 22 জন পুলিশ আছে, এত কেস কম থাকা সত্ত্বেও একজন ইন্সপেক্টর আছে, সাব ইন্সপেক্টর 3 জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 1 জন, আর বাকি তো আগে বললামই সব। কনস্টেবল আছে 14 জন, মহিলা কনস্টেবল আছে 3 জন, মানে পর্যাপ্ত। কাজে যে এত কম কেস থাকা সত্ত্বেও, আর যেখানে আপনি একটা বললেন ড্রাগের বিষয়ে, আপনি দেখুন এখানে আমাদের ক্রাইম অকার ডিউ টু ড্রাগ এডিকশন, এটা একটা বিষয়। নো ক্রাইম হ্যাজ বিন অকার্ড ডিউ টু ড্রাগ এডিকশন। However, during last 2 years, that is 2022-23, total 1,196 NDPS Act cases have been registered in different PSS of the state. এখানে অ্যারেস্টও হয়েছে 2022-এ 562 জন, 759 অ্যারেস্ট হয়েছে। 2023-এ 634 জন, 1052 অ্যারেস্ট হয়েছে। টোটাল কেস রেজিস্টার হয়েছে ড্রাগসের বিষয়ে 1196 এবং অ্যারেস্ট হয়েছে 1811। অর্থাৎ আপনি বারবার আপনি দেখেছেন, আমি বিধায়ক হিসাবে যদি আমি রাস্তা যদি দেখতে চাই মানে দেখতে পারি যেটার ঠিকভাবে কাজ হচ্ছে কিনা, তো ড্রাগ এই গাঁজা তৈরি হচ্ছে কিনা স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের, সেটারও আমাদের দরকার উচিত, সেটারও দায়িত্ব আমাদের নেওয়া উচিত। কোথায় হচ্ছে যে ধরুন আপনারা, পুলিশ একা কি করবে, সরকার একা পারবে না, সেখানে আপনারাও যান, সেই বিষয়ে আপনারা বলুন। এখানে আসলে যখন কথা বলি তখন অনেকগুলো তথ্য বেরিয়ে আসে। এই যে আপনি বলছেন ড্রাগস খেয়ে, অধ্যক্ষ মহোদয়, এই মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি একটা জিনিস আপনার নজরে আনতে চাই। আপনি আমরা উঠে দাঁড়ালে বলেন সাপ্লিমেন্টারিতে কি করবেন। আসলে যে যাই বলুন, বিধানসভায় যখন পুলিশ প্রতিযোগিতা একটা আসন যে 3+1 তার উত্তর হলো 4, এইভাবে হয় না। এভরি কোয়েশ্চেন হ্যাজ গট ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড তো বলতেই হয়, টু লং ব্যাকগ্রাউন্ড ইজ অলসো নট অ্যাপ্রিসিয়েটেড। আর এই প্রশ্নটা আনলাম, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন এবং আপাতত পরিকল্পনা নিয়ে করেছেন। Why I have brought this question? 24টা ভিলেজ কমিটি এবং হাফ অফ দি 2 পঞ্চায়েত এরিয়া এই চাম্পাহাওয়ার থানার অন্তর্গত, এবং এরিয়ার দিক থেকে আপনি যদি বিচার করেন অলমোস্ট মুঙ্গিয়াগাড়ি, তারপরে কল্যাণপুরের উত্তর পাহাড়িপুর পর্যন্ত, খোয়াইয়ের চেপড়ি এবং ইভেন খোয়াই শহরের কাছাকাছি এলাকা, বাংলাদেশের বর্ডার বনবাজার আশরামবাড়ি পর্যন্ত এই বিশাল এরিয়াতে একটাই থানা থাকবে। থানা বাবুরা অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষার কাজে দেখে প্রকৃতি তাতে কি হচ্ছে, তাতে কি হচ্ছে, নেশাগ্রস্ত যুবকদের নেশার বিরুদ্ধে যে অভিযান চালাতে দেখে বুঝেন। আর এই যে নেশার সামগ্রী, ইফ অ্যাট অল ইট ইজ গোয়িং থ্রু আসাম, এই আসাম বাড়ির হাইওয়ে দিয়ে এটা যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই আই পার্সোনালি থট, এটা কোনো তর্কের খাতিরে দাবির খাতিরে দাবি করছে যে অন্তত এটাকে 2 ভাগ করে বেহালাবাড়ি, বাছাইবাড়ি, গোপালনগর, চাম্পাহাওয়া, দ্যাট ক্যান বি 1 জোন, তুলাশিগড় সহ নবদ্বীপ পর্যন্ত আরেকটা জোনে যদি করা যায়
আইন শিওর আইন শৃঙ্খলার রক্ষার কাজে এটা ভালো। সো এই ব্যাপারে প্রশ্ন করতে চাইছি যে যদি পরিকল্পনা নাও থাকে গুরুত্ব বিচার করে আপনি পরিকল্পনা গ্রহণ করবেন কিনা। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলেছেন যে ক্রাইম সিনারি, এইখানে বসে আমার মনে হলো আমি অপরাধ করেছি। One of the senior police officers at the rank of DIG, আমি একদিন বলেছিলাম যে এই ঘটনা যখন হয় পুলিশ আমাকে ফোন করে, আমি বলি থানা দিয়ে কেস করবে না। তখন দ্যাট অফিসার told me, স্যার এটা যদি কেসটা না করে আগামী দিন কিন্তু থানাটা যদি ভাগ করতে হয় এটা বাধার সৃষ্টি করবে, কেস করতে দিই। বাট আমাদের প্রত্যেকেই অল পলিটিশিয়ান আমরা চাই থানার বাইরে মামলা নিষ্পত্তি হোক। উই ডোন্ট ওয়ান্ট পিপল টু সাফার। তো এখন এই থানার মামলার সংখ্যা দিয়ে যদি এটা হয়, দেন আই নট স্টপ। আমি নেক্সট 6 মান্থ আমার মনে হয় যত বেশি করে মামলা করা যায় আমি এখন এনকারেজ করবো। নাম্বার 1, আমি কেন বলছি এটা সরকারের লাভ। গাঁজা চাষ বন্ধ হচ্ছে, গাঁজা চাষ। গাঁজা কত প্রকার আমাকে অনেকেই বলছে। গাঁজা 2 প্রকার, পুরুষ গাঁজা, স্ত্রী গাঁজা। ত্রিপুরায় থেকে পুরুষ গাঁজাকে ধ্বংস করা হচ্ছে, স্ত্রী গাঁজাকে ধ্বংস করা হচ্ছে। এমনি রিয়েল গাঁজা যেটা খেয়ে মানুষ নেশাগ্রস্ত হয় সেটা হচ্ছে স্ত্রী গাঁজা, এটি ধ্বংস করা হচ্ছে। এই প্যাকেটের পর প্যাকেট, বস্তার পর বস্তা গাঁজাগুলি আটক হচ্ছে ত্রিপুরায়। কেন কি করে নেশামুক্ত ত্রিপুরা হবে? দি গভর্নমেন্ট ইনক্লুডিং অল অফ আস, আমাদের যখন নিমন্ত্রণ করা হয় সামনে লেখা থাকে নেশামুক্ত ত্রিপুরা। এন্ড হোয়াট ইজ হ্যাপনিং ব্যাক ইন দি ওই ব্যানারের কাছে কি হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ আবারও বলছি, এই পুলিশ ফাঁড়িগুলো যথাযথভাবে যদি আমরা কাজ করাতে না পারি, আই বিলিভ ইউ ড্রাগস কারবারিদের বিরুদ্ধেও আপনি কেউ কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। আমি জানি না স্যার, দিস মে নট বি রিলেভেন্ট। 124টা স্কুল, এটা সরকারি তথ্য। 124টা স্কুল, হিস্ট্রি কলেজ, একটা ইউনিভার্সিটি, সরকার বলেছে এটা ড্রাগস প্রোন জোন হিসাবে আপনারা চিহ্নিত করেছেন। এবং এই 6 থেকে 10 জন HIV ইনফেক্টেড রোগীর সংখ্যা বাড়ছেই যাচ্ছে। If this is to be stopped, পুলিশের আরক্ষা প্রশাসনের বদল ছাড়া, তাদের কাজ ছাড়া আমরা সাধারণ নাগরিকরা এটা পারব। And if this keeps on happening, ত্রিপুরার একটা প্রজন্ম শেষ হয়ে যাবে। That is why আমি বলছি এটা আশ্রমবাড়ির ব্যাপারটা ইউ সি এন্টায়ার ত্রিপুরা রিভিউ, যেখানে এটা করা যায় আপনি এটা ব্যবস্থা করুন। তখন অনেকগুলো তথ্য বেরিয়ে আসে। এই যে আপনি বলছেন ড্রাগস খেয়ে কোনো ক্রাইম হচ্ছে, আমি কিন্তু এটা মানতে পারছি। কেন আমি বলছি? চুরি করা কি ক্রাইম না? চুরি করা কি ক্রাইমের বাইরে? আমি জানি দেয়ার আর লয়ার্স। ড্রাগস খেয়ে গ্যাসের সিলিন্ডার চুরি করছে, বাড়ির ফার্নিচার বিক্রি করে দিচ্ছে। এই যে কোয়ার্টার আমাকে দেওয়া হলো কুঞ্জবনে, 1 লক্ষাধিক। আমি দায়িত্ব নিয়ে বলছি বিধানসভায়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করুন, এক রাত্রি বেলায় when the quarter was in the retaining state, এখন তো ঢুকে গেছি আমি, 1 লক্ষাধিক টাকা একটা রাত্রে বেলায় চুরি হয়ে গেছে। কারা করেছে? পুলিশ কার্যালয়ে জিজ্ঞেস করলাম, বলছে এই কুঞ্জবন এলাকায় নেশাগ্রস্ত কিছু যুবক আছে, একটা কলোনির নাম বলেছে, সেখান থেকে ওই ছেলেরা এসে এটা চুরি করেছে। তো চুরি করা যদি ক্রাইম না হয়, ড্রাগস কি যদি ক্রাইম না হয়, স্যার আমি কি বলবো? সে যাই হোক, সরকার বলছে যে নেশাগ্রস্ত মানে ত্রিপুরায় যেন নেশাগ্রস্ত যুবক যুবতীরা না থাকে,
নেশামুক্ত ত্রিপুরা করতে এজ এ অপোজিশন ম্যান আমিও চাই যে নেশামুক্ত ত্রিপুরা হোক, এই চুরি ডাকাতি যেন বন্ধ হয়, ড্রাগস কারবারিদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা পুলিশ ছাড়া পারবেন না। আই ক্যানট অ্যারেস্ট, পুলিশ অনলি ক্যান অ্যারেস্ট। তো এটা ভেবে দেখুন, ইট ইজ নট ফর আর্গুমেন্ট সেক আই টেক অল দিস। তবে পুলিশের সংখ্যা তো আপনি যেভাবে বলেছেন, টিএসআর ক্যান্ডিডেট যখন বলবেন, আপনি বলছেন থানার থেকে কোনো অর্ডার না আসা পর্যন্ত আমরা কোনো অ্যাকশন নেব না। বিএসএফ এর কাজ ইজ নট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। বিএসএফ এর কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা, নট ইয়োর ইন্টারনাল আইন কানুন কিভাবে চলবে এটা এদের হাতে না। তো আমি অনুরোধ করবো আপনাকে, ইউ আর ভেরি গুড ম্যান, ইউ আর লার্নিং দেখবেন উইদাউট পুলিশ ফাইন থানা এটা কখনোই সম্ভব না। And it will help your government if you can establish, create more number of police stations. মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় বিধায়ক শ্রী বিরোজেশ সিনহার যে প্রশ্ন নম্বর 1, কৈলাসহর মহকুমার কামরাঙ্গাবাড়ি ও ছন তৈল সংযোগস্থলে ন্যাশনাল হাইওয়ে রোডের যে পাকা সেতুটি রয়েছে তা কবে নাগাদ সমাপ্ত হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, কৈলাসহর মহকুমার কামরাঙ্গাবাড়ি ও ছনতৈল যে সংযোগস্থল ন্যাশনাল হাইওয়ে রোডের যে পাকা সেতুটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা NHIDCL কর্তৃক জুলাই 2024 সনে শেষ করা হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার, জনগণের তরফ থেকে অভিযোগ এসছে এই ব্রিজটি খুব নিম্নমানের কাজ হচ্ছে এবং তদারকির কোনো ব্যবস্থা করবেন কিনা রাজ্য সরকার থেকে? একবারই উত্তর দিয়ে দেবেন। ঠিক আছে স্যার, আনফর্চুনেটলি যে পিএসইউকে দেওয়া হয়েছে ওরা ডাইরেক্ট করছে না, সাবকন্ট্রাক্টের পরে আবার সাবকন্ট্রাক্ট, যার জন্য আমার এই সবগুলি কাজে হাইওয়ে এবং হাইওয়ের মধ্যে ব্রিজগুলি বিলম্বিত হচ্ছে। আমি মাননীয় লিডার অফ দ্য হাউস তথা পিডব্লিউডির মন্ত্রীও বটে, আমি আপনার মাধ্যমে জানতে চাই যে এটা কবে শুরু হয়েছে? 24-এর মধ্যে শেষ করবেন, কবে শুরু হয়েছে? আর দ্বিতীয় কথা বলেছে নিম্নমান, মান তো নিম্ন হবেই স্যার। উইদাউট টেন্ডার একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আন্ডারটেকিং একটা পিএসইউকে দেওয়া হয়েছে, মানে বাঁকা পথে সাপ্লিমেন্টারি করুন। সাপ্লিমেন্টারি তো বলছি। আমার আজকে ভালো লাগছে স্যার আপনি যে চশমা পরেছেন, কালকে অত্যন্ত আতঙ্কিত ছিলাম। সাপ্লিমেন্টারি আমাদের হেড অফ সাপ্লিমেন্টারি হলো কবে শুরু হয়েছিল? ত্রিপুরা রাজ্যে আতঙ্কের কোনো কারণ নাই, সুশাসন চলছে। প্লিজ না, আমি জানি আপনার কোনো চিন্তা নাই। সাপ্লিমেন্টারি স্যার কবে নাগাদ শুরু হয়েছিল এবং নিম্নমানের যে কাজ হচ্ছে এটার মধ্যে এটা রতনবাবু সব ব্যাপারে এই করেন না, নিম্নমানের কাজ হচ্ছে এটার ব্যাপারে মুখ্যমন্ত্রীর বক্তব্য কি? ঠিক আছে, সাপ্লিমেন্টারি স্যার, সাপ্লিমেন্টারি আমার বিধানসভা এলাকা। আচ্ছা স্যার, এগুলি যদি আমরা শুরু করেন তাহলে কোশ্চেন কেউ তো পাবে না। যে প্রশ্ন করেছে ওনার টাকা উত্তর দিই, তারপর সাপ্লিমেন্টারি করুক না। আরে আগেও বলেছি গত সেশনে দুটোর বেশি সাপ্লিমেন্টারি করবেন না, একই সঙ্গে দিয়ে দেবে স্যার। না ওই না, আরে বিরোধী দল করলো, বিরোধী দল সাপ্লিমেন্টারি করলো। বলুন। আমার বরজলা বিধানসভা এলাকায়
দুর্গাচমনি থেকে যে রুটটা, আপনারা কেমন উত্তর দিব উনি মাননীয় মুখ্যমন্ত্রী করতে উত্তর দিব বর্জলার ব্যাপারে? না ঠিক আছে, কোন লিঙ্কই তো করেন সাবজেক্টটা তো সাবজেক্ট স্যার হওয়ার জন্য যদি করা হয় এটা তো আমাদের দায়িত্ব করতে হবে। অন্যান্য মেম্বারদের প্রশ্ন আছে। আরে এটা মুখ্যমন্ত্রী মধ্যে নির্দেশই বলেছি, উনি বলেছেন করুক। না বলুন না না, আমার প্রশ্ন হলো দুর্গাচমনি থেকে পঞ্চবটি যে ভিআইপি রুটে যে রুটটা যাচ্ছে সেটার কাজ দীর্ঘদিন ধরে চলছে এবং খুবই নিম্নমানের। এটা হবে, এরপর আপনি চিঠি দিয়ে দিন, জানাবেন। এটা তো এটা আনসার নাই তো ওনার কাছে, এটা আনসার বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক মহোদয় বিরজিৎ বাবু যে সাপ্লিমেন্টারি যে কোশ্চেনটা করেছেন তার উত্তর আমি দিচ্ছি। দেখুন, আমরাও চাই যেখানে যে কোনো কাজ নিম্নমানের জন্য না হয়, এবং ফরচুনেটলি, আপনি আনফরচুনেটলি বলেছেন, ফরচুনেটলি এই যাতে ওখানে কোনো রকম নিম্নমানের কাজ না হয় এর জন্য ন্যাশনাল হাইওয়েজ অর্থাৎ NHIDCL এদের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরে এরা নিযুক্ত করেছে স্পেশাল প্রজেক্ট মনিটর SPM। এই পর্যন্ত 2 বার এই প্রকল্পটি ওরা পর্যবেক্ষণ করে গেছে, এবং এর যে ব্যবহৃত সামগ্রীগুলি NABL অর্থাৎ ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ দ্বারা এটার গুণমান পরীক্ষা করা হয়। এবং এখানে আরেকটা ক্লজ আছে যে ঠিকাদারের কারণে যদি উক্ত কাজটি বিলম্ব হয় সেখানে লিকুইডেটেড ড্যামেজ আরোপ করার বিধান রয়েছে, মানে ফাইন দেওয়ারও ব্যবস্থা হয়েছে। আর মাননীয় বিধায়ক গোপালবাবু বলেছেন সেন্স অফ হিউমার, উনার আসলে ক্যাটারেক্ট অপারেশন হয়েছিল না, ওই গগলসের কথা বলছিলেন না, ক্যাটারেক্ট আপনি জিজ্ঞেস করছিলেন, ক্যাটারেক্ট ওইটা করে ওইটা গগলস পড়তে হয়, এর জন্যই সেদিন আপনি জিজ্ঞেস করেছেন, উত্তরটা দিলাম। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ক্যান আই আস্ক, ইউ উইল আস্ক? বলেছে তো, আরে বলছি উত্তরটা আরেকটা 2021-এ, এটা শুরু হয়েছিল 2021-এ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই ন্যাশনাল হাইওয়ের যে নিম্নমানের কাজের ব্যাপারে I think I have spoken, I have questioned 4-5 times. আমি এলাকার বিধায়ক, আমার চোখের সামনে যখন একটা নিম্নমানের কাজ হয়, ইফ আই ডোন্ট প্রটেস্ট ইট, এটা কিন্তু খুব বাজে লাগে। আসারাম বাড়ি দিয়ে বিশাল একটা জায়গায় when the work was going on, ওইখানে কিন্তু DPR এ যা লেখা NHIDCL was not doing that. তো এজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি অন্যের কথা বাদই দিয়ে দিলাম, এজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ইফ আই ক্যানট কোয়েশ্চেন, ইফ আই ক্যানট স্টপ দ্যাট ওয়ার্ক দেন অ্যান্ড দেন, এটা কিন্তু দেখুন, একটু চিন্তা করে দেখুন এটি কিভাবে আমরা সেখানে we also can be part of it, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সাপ্লিমেন্টারিটা আমরা কি করে সেখানে মানে কোয়েশ্চেন করতে পারি, এই ব্যবস্থা যেন গ্রহণ করা হবে কিনা। আরো একটা বিষয় হচ্ছে, এদের যদি আপনি ডাকেন কিছু জিজ্ঞেস করার জন্য, দে ডোন্ট কাম, দে ডোন্ট বদার। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, টিম দিয়ে এটাকে পরীক্ষা নিরীক্ষা করেছে, এত বিশাল রাস্তার মধ্যে যেখানে যেখানে ভালো সেখানে নিয়ে পরীক্ষা করাবে এরা, ঠিক যেখানে যেখানে ভালো সেখানে নিয়ে পরীক্ষা করাবে। তো এইটা সরকার এবং আমরা সবাই কি করে সেখানে প্রশ্ন করতে পারি, এটার ব্যবস্থা গ্রহণ করবেন কিনা একটু বলবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের এলপি সাহেব যে প্রশ্নটা করেছেন, ইউ হ্যাভ এভরি রাইট টু আস্ক, নো প্রবলেম। কিন্তু ঘটনা হচ্ছে যে এত বড় কাজ হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও দেখে, পরিবহন দপ্তর যেটা দিল্লিতে আছে ওনারাও নিশ্চয়ই দেখেন, তবেই তো এই ধরনের টেস্টিংয়ের বিষয় ইত্যাদি করছে। আমরা অনেক সময় দূর থেকে মনে হয়
যে সব কিছু খুব ইজি, কিন্তু এই যে প্রশ্নগুলো আজকে হলো এটারও কিন্তু প্রয়োজন, এবং এর জন্যই তো এই যে প্রশ্নের পরে তার কিভাবে সমাধান করা যায়, এরপর আরও কোনো টেস্টিং টিম করা যায় কিনা, আরও লোক পাঠানো যায় কিনা, তো এগুলো হবে। অ্যাওয়ারনেস থাকাটা খুব প্রয়োজন। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে সবাই হয়ে আমরা দিয়ে দিলাম, টেন্ডার কল করে দিয়ে দিলাম, কাজ করছে, যেটা আমরাও চাই না। আমরা চাই যে কোয়ালিটি ওয়ার্ক হোক, সময়ের কাজ সময়ের জন্য শেষ হয়, কিন্তু এটাও বুঝতে হবে যে কোন জায়গার মধ্যে কি সমস্যা নিয়েই আমাদের বাঁচতে হবে, আর সমস্যা সমাধান করার জন্যই আমাদের বাঁচতে হবে। তো সমস্যাগুলো আমাদের সমাধান করছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন রেজ করার অধিকার সবার আছে, আর বিশেষ করে যারা মাননীয় বিধায়কগণ আছেন ওনার নিজের এলাকা তো করবেনই, কেন করবেন না? সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আই হ্যাভ এভরি মানে আপনাদের সাথে আমি একমত, এর মধ্যে আর প্রশ্ন নেই। স্যার ওয়ান সেকেন্ড একটা সাপ্লিমেন্টারি আমার প্লিজ স্যার 1 সেকেন্ড। স্যার আমার চম্পনগর টু জম্পুইজলা যে রুটটা, এটাও 2019-এ এটা টেন্ডার হয়েছে, কাজও ধরা হচ্ছে, এখন 10 ইয়ার সব পেরিয়ে গেছে, কিন্তু এখনো কাজটা প্রায় কমপ্লিট দূরের কথা কমপ্লিটও হয়নি, এবং একদম নিম্নমানের কাজ হচ্ছে। এটা পাবলিক কোনো সলিউশনও পাচ্ছে না। ইভেন এটার জন্য রাস্তা ব্লক হয়েছে, কথা দিয়েছে, আমি পিডব্লিউডি এক্সিকিউটিভের সঙ্গেও অনেকবার কথা হয়েছে, কিন্তু হবে বলে সব টেনিয়র সব শেষ হয়ে গেছে। চম্পনগর টু জম্পুজা যে রাস্তাটা, এটা কাইন্ডলি প্লিজ একটু আপনারা নজরে দিলে খুব ভালো হবে। দেখবেন মাননীয় পরবর্তী প্রশ্ন জানিয়েছেন মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন মহোদয়। মাননীয় স্পিকার স্যার, মাই অ্যাডমিটেড কোশ্চেন *10। মাননীয় স্পিকার স্যার, ওনার প্রশ্নটা হলো সত্যি বিলুনিয়া কলেজ মাঠে একটি স্টেডিয়াম তৈরি করার কোনো পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের? বিলুনিয়া কলেজ স্টেডিয়াম তৈরি করার এখন কোনো প্রস্তাব আসেনি। এ ব্যাপারে যদি ভবিষ্যতে দপ্তরের নিকট প্রস্তাব আসলে স্টেডিয়াম তৈরির প্রয়োজনীয় জায়গা যদি পাওয়া যায় তাহলে সেটা দপ্তর দেখবে। তবে বিলুনিয়াতে বিকেআই মাঠে একটা সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করা হয়েছে ইতিমধ্যে, এবং সেটা ইনগুরেশনও হয়েছে। সেকেন্ড হলো দ্বিতীয় যদি থাকে তবে কবে নাগাদ কাজ শুরু করা হবে? যেহেতু প্রথম প্রশ্নেই এখানে করার কোনো পরিকল্পনা নেই, তাহলে দ্বিতীয় প্রশ্নের কোনো উত্তর আসে না। স্যার, বিলোনিয়া ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম কলেজ, এবং যেখানে ছাত্র সংখ্যার দিক থেকেও রেজাল্টের দিক থেকেও এটা উন্নত মানের একটি কলেজ, অনেক পুরাতন কলেজ। এবং মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে জায়গা যদি থাকে, কলেজে বিরাট একটা ফিল্ড সেখানে মধ্যে আছে, অনেক বড়। আমি যখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলাম তখন স্পোর্টস ডিপার্টমেন্টের আগরতলার অফিসাররাই যারা গিয়েছিলেন, একটা প্রকল্পের মধ্য দিয়ে এই কাজটা করা যায় কিনা তারা মাঠ ভিজিট করেও সেখানে মধ্যে এসেছিলেন। দ্বিতীয়ত বিএডিপি প্রকল্পেও এই বিষয়টা, যেহেতু এটা বর্ডার লাইনে, বিএডিপি প্রকল্পেও আমরা এই বিষয়টাকে তখন পাঠিয়েছিলাম, কিন্তু তার পরবর্তী সময় এটা কী পর্যায়ে আছে এটা আমারও সেখানে মধ্যে জানা নেই। এবং এটা স্যার এটা জানেন যে বিলোনিয়ার বিশেষ করে 4টি ইভেন্ট খেলাধুলা, আমি নিজেও যুক্ত ছিলাম খেলাধুলার সঙ্গে। সাপ্লিমেন্টারি বলছি, জুডো, যোগা, টেবিল টেনিস এবং বাস্কেটবল, এতে বিলোনিয়ার অবস্থানটা অনেক বেশি ভালো। কাজে সেই দিক থেকে আমার প্রস্তাব হচ্ছে বিলোনিয়ার যেই কলেজের যে বিশাল মাঠ সেখানে মধ্যে আছে, সেই মাঠের ভেতরে একটা স্টেডিয়াম, এবং স্টেডিয়ামের নিচের যে সাইডটা সেখানে মধ্যে থাকে, সেখানে 300 খেলোয়াড় যাতে থাকতে পারে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন খেলা সেখানে হয়। জাতীয় স্তরের খেলাও বিলোনিয়াতে বেশ কয়েকবার সেখানে হয়েছে। মূল প্রশ্নটা করুন। সেই দিক থেকে তাদেরও যাতে থাকার ব্যবস্থা করা যায়, 300 খেলোয়াড় যাতে অন্তত নিচে থাকতে পারে, এবং একটা বড় স্টেডিয়াম সেখানের মধ্যে যাতে করা হয়, কিন্তু কোন অবস্থায় ট্র্যাক সিনথেটিক না। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন বিকেআইতে সিনথেটিক ট্র্যাক করেছেন, আমি একটু বলছি সিনথেটিক ট্র্যাক কোশ্চেনের সিস্টেম না, আপনি নতুন এসেছেন। আমি এটাতেই তো বলছি। না, মূল প্রশ্নটা কি আপনার মন্ত্রীর কাছে? সেকেন্ড প্রশ্নটা কি কি করবেন, কি হবে, এটাই তো বলছি স্যার, স্টেডিয়ামটার প্রসঙ্গেই তো বলছি। আর 300 সিট দিতে হবে, তো
এই স্টেডিয়ামের সঙ্গে রিলেটেড স্যার, এটা তো আলাদা না, এটা তো স্টেডিয়ামের সঙ্গেই রিলেটেড। আপনি কোশ্চেনটা করুন, আপনি কোশ্চেনটা প্লিজ। কোশ্চেনটাই তো করলাম যে বিলোনিয়া কলেজ মাঠে একটা উন্নত মানের স্টেডিয়াম তৈরি করা হোক, যেখানে 300 খেলোয়াড় তার নিচের দিকটাতে থাকতে পারে, এবং মাঠটা সিনথেটিক মাঠের কথা বলেছে, একটু সিনথেটিক মাঠের কথা বলেছে। আমি বলছি আন্তর্জাতিক ক্ষেত্রে এখন সিনথেটিকটাকে তুলে দেওয়া হয়েছে, কাজে সিনথেটিক মাঠ না করে জেনারেল মাঠ সেখানের মধ্যে হোক। এবং এটা ঠিক যে ওই কলেজের ভেতরে 200 জনের মতো ট্রাইবাল স্টুডেন্ট লেখাপড়া করে, কারণ আমি এই কথা বলছি কারণে এই স্টুডেন্টের মধ্যে খেলার প্রতিভাটা বেশি, এসটি যারা তাদের মধ্যে। এবং কি করবো, কি করবো ওরা, আশ্চর্য। আরে আমি তো না না না, আপনি আমি কেন স্টেডিয়ামটা চাইছি স্যার, আমি যুক্তি বলবো না স্যার। স্টেডিয়াম চাইতে পারেন অনেক কারণে, হবে কি হবে না, দেবেন কি দেবেন না, হলে কবের মধ্যে হবে। আমার স্যার যুক্তিটা যদি আমি না দিই তাহলে কি, আমি তো বুঝতে পারছি না স্যার। প্লিজ। আরে দিবঙ্কর বাবু, সাপ্লিমেন্টারি রইল, উনি উত্তর দিয়ে এলাইছে সারছে। এবার আপনি বলবেন এত সেঞ্চুরি থাকলেও আমার একটা প্লেয়ার থাকার জন্য একটা এত এটা বাজিস পিছে কইেন আমরা কোশ্চেনের মধ্যে সাপ্লিমেন্টারি ব্যাপারটা ভালো করে দেখে লইেন। আপনি চেয়ারম্যান ছিলেন, আপনি আগরতলা এসেছেন, আপনি দেখেছেন এখানে যোগা হয়, জুডো হয়, বিলোনে অনেক ভালো হয়, এগুলো দরকার নেই। আমি স্টেডিয়ামটা কেন চাইছি, একজন এমএলএ লাগবে না স্যার। দিবঙ্কর বাবু, একজন এমএলএ তে মর্যাদা আছে, জিনিসটা বুঝেন। সাপ্লিমেন্টারি প্লিজ, ইউ আস্ক ইউর সাপ্লিমেন্টারি। আমি কেন স্টেডিয়ামটা চাইছি তার যৌক্তিকতাটা আমি বুঝিয়ে বলতে হবে না স্যার? আরে বুঝিও যে না বুঝেন, একজন বিধায়ক। আমি তো স্যার স্টেডিয়ামের সাবজেক্টের বাইরে যাইনি। আপনি কি মনে করেন দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম সাংঘাতিক হয়ে গেল? আপনি মূল জিনিসটা কি? আরে আপনি স্যার 303 আপনি ব্রিজের আলোচনায় নষ্ট করবেন না, সামান্য একটু বোঝা। আপনি ব্রিজের আলোচনায় সারা রাজ্যের রাস্তার আলোচনাটা সাবমিট করতে। আপনি উত্তর দিন মাননীয়, অনেক সামান্য। মাননীয় স্পিকার স্যার, আমি একটু বলি। বলুন। কোশ্চেনে মাননীয় মন্ত্রী বলেছেন যে একটা প্রস্তাব যদি আসে তাহলে এটা দেখবেন। তো আমি বলছি এটা আপনার কাছে যে মাননীয় সদস্য যখন বলেছে এটাও তো একটা প্রস্তাব, কাজে সেদিক থেকে এটা বিবেচনা হবে। মাননীয় স্পিকার স্যার, ওনার যে সাপ্লিমেন্টারি যেটা, শ্যামবাবু আপনারা তো পুরনো লোক, প্লিজ তাদের একটু বললেন, এটা হেল্প করেন, এটা আমরা যেমন নিজেদের মধ্যে আলোচনা করি, এটা না করলে মুশকিল। তো ওনারা তো মনে করে বাজেট ভাষণ, প্রত্যেকটি বাজেট ভাষণ না তো 1 ঘন্টার মধ্যে 15 জন কোশ্চেন করা উচিত। না না ভাই, আপনি জানেন না রে ভাই, প্লিজ জানেন না, প্লিজ শিখেন তার থেকে যারা সিনিয়র আছে। কি করতেছেন শুনুন, এটা হয় নাকি? এটা অ্যাসেম্বলি দিবঙ্কর প্লিজ, আপনি অনেক জানেন, আমি বুঝেছি, কিন্তু ঘটনাটা হচ্ছে আজও কিন্তু আমরা শিক্ষার অফিস, আমি এখনো সুদীপ বাবুর কাছ থেকে, অনিমেষ বাবুর কাছ থেকে, রতন কাছ থেকে শিক্ষা নেই স্টিল। মাননীয় মন্ত্রী মহোদয় প্লিজ। মাননীয় স্পিকার স্যার, ওনার সাপ্লিমেন্টারি যেটা ছিল আমি এটাই বলছি, তিনি বলেছেন এটা প্রপোজাল পাঠিয়েছিলেন। তো যেটা কলেজ যে মাঠটা করার কথা ছিল, এটা বিএডিপি থেকে বিএডিপি বন্ধ হয়ে গেছে। প্রথম তো বিএডিপি দেখেন জেলা শাসক, তো যেহেতু আপনি বিএডিপি থেকে পাঠিয়েছিলেন প্রজেক্টটা বানিয়ে, এর জন্য সেটা এখন আর উত্তর দেওয়া যাবে না। যদি আপনারা হায়ার এডুকেশন দপ্তর থেকে, যেহেতু কলেজের জমি, কলেজের হায়ার এডুকেশন দপ্তর থেকে আমাদের কাছে প্রপোজাল পাঠান, তাহলে সেটা নিয়ে আমরা আমাদের কেন্দ্র সরকারের কাছে পাঠাবো। ইতিমধ্যে খেলো ইন্ডিয়ার প্রজেক্টে আমরা অনেকগুলো মাঠ করছি, আর এটা আমরা চাই যে গোটা রাজ্যে মাঠ তৈরি হোক। আমাদের ছেলেমেয়েরা, মাননীয় মুখ্যমন্ত্রী বলেন নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ, আর এটা একটা বড় মাধ্যম খেলাধুলা। ইতিমধ্যে গত 2023-24 যে ফাইন্যান্সিয়াল, এই বছর আমরা দক্ষিণ জেলাতে অলরেডি একটা বড় মাঠ, শান্তিরবাজার অলরেডি একটা বড় স্টেডিয়াম আমরা স্যাংশন দিয়েছি, এবং সেটা এই মুহূর্তে হয়তো এই মাসেই সেখানে কাজ শুরু হবে। এবং জোলাইবাড়ি একটা মিনি স্টেডিয়াম, গ্র্যান্ড স্ট্যান্ড সহ একটা মিনি স্টেডিয়াম, সেটাও স্যাংশন দেওয়া হয়েছে, সেটাও ইতিমধ্যে কাজ শুরু হবে। বিলুনিয়ার থেকেও যদি আসে, সত্যি বিলুনিয়া কলেজ মাঠটা অনেক বড় মাঠ, আমি দেখেছি। যদি আপনারা প্রস্তাব পাঠান এবং হায়ার এডুকেশন দপ্তর এনওসি দেয়, তাহলে আমরা কেন্দ্রে পাঠাবো, মঞ্জুরি আসলে সেটাও করানো যেতে পারে। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার মহোদয়।
মাই অ্যাডমিটেড স্টার্ট করছেন 16। মাননীয় বিধায়ক শ্রী সুদীপ সরকারের যে স্টার্ট করছেন, প্রশ্ন 1, ইহা কি সত্য যে বরজলা রেভিনিউ সার্কেলের নতুন ভবন নির্মাণের জন্য জমি চিহ্নিত করা হয়েছে? উত্তর, হ্যাঁ, বরজলা রেভিনিউ সার্কেলের নতুন ভবন নির্মাণের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। প্রশ্ন 2, যদি হয়ে থাকে তবে কবে নাগাদ শুরু করা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, ইতিমধ্যে বরজলা রেভিনিউ সার্কেলের কাজ শুরু করা হবে। সাপ্লিমেন্টারি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের বর্তমানে যে বরজলা তহসিলে যে সার্কেলের কাজ চলছে, সেই জায়গার মধ্যে কর্মী স্বল্পতা এবং বিশেষ করে আমাদের এলাকার জনগণ একবার আগরতলা আরেকবার বরজলা সার্কেল অফিস, দুই জায়গার মধ্যে যেতে হচ্ছে, কোনো জায়গাতেই মানে সঠিক সময়ে সঠিক নিয়ে কাজটা হচ্ছে না। আমার অনুরোধ থাকবে, যেহেতু অতি সত্বর আপনারা ধরবেন বলেছেন, যদি হয়ে যায় তাহলে আমার বরজলাবাসী এবং বরজলা সার্কেলের যারা আছেন তারা উপকৃত হবে। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, উনি তো অলরেডি ধন্যবাদ দিয়েছেন। আমি আর একটু আপনার অবগতির জন্য জানাচ্ছি, নতুন ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে এখানে নাম্বারটা দেওয়া আছে, ডেটের এত নাম্বার শেহামূলে গ্রামান্বয়ন দপ্তর থেকে কার্যকরী জারি করা হয়ে গেছে, কাজে কাজটা শুরু হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন এনেছেন শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্বপ্না দাস পাল অসুস্থ, তিনি আমাকে জানিয়েছেন তিনি আসতে পারবেন না। তো প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হয় না তো ম্যাডাম, এটা হয় না। এর পরবর্তী প্রশ্ন শ্রী রামু দাস মহোদয়। মাননীয় স্পিকার মধু স্যার, আমার এভিডেন্স চার্জ কোশ্চেন নাম্বার 31। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক রামু দাস মহোদয়ের কোশ্চেন নাম্বার 31-এর যে প্রশ্ন নাম্বার 1, ত্রিপুরা পুলিশের টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি কোয়ার্টারের সংখ্যা কত? উত্তর হচ্ছে, ত্রিপুরা পুলিশ এখন কিন্তু আর টাইপ এ বি হয় না, এখন টাইপ 1, 2, 3 হয়। তো ত্রিপুরা পুলিশের টাইপ 1, টাইপ 2 এবং টাইপ সি যে কোয়ার্টার, এর সংখ্যা যথাক্রমে 877, 1501 এবং 380। প্রশ্ন 2, উক্ত কোয়ার্টারগুলো মেনটেনেন্স করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? উক্ত কোয়ার্টারগুলির প্রয়োজনের ভিত্তিতে নিয়মিত রূপে মেনটেনেন্স করা হয়ে থাকে। প্রশ্ন 3, যদি থাকে তবে পুলিশ রিজার্ভ অন্তর্গত পুলিশ কোয়ার্টারগুলোর মেনটেনেন্সের কাজ কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, পুলিশ রিজার্ভ অন্তর্গত পুলিশ কোয়ার্টারগুলির মেনটেনেন্সের কাজ একটি চলমান প্রক্রিয়া বা প্রয়োজনের ভিত্তিতে নিয়মিত রূপে করা হয়ে থাকে। বিগত 2 বছরে 11টি টাইপ 1, 34টি টাইপ 2 এবং 2টি টাইপ 3 স্টাফ কোয়ার্টারের মেরামতের কাজ অলরেডি সম্পন্ন হয়ে গেছে। ইতিমধ্যে আরও 21টি টাইপ 1, 15টি টাইপ 2 এবং 14টি টাইপ 3 কোয়ার্টারের প্রয়োজনীয় সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, পুলিশ রিজার্ভ সেটা প্রতাপগড় বিধানসভার মধ্যে যুক্ত আছে পুলিশ কোয়ার্টারগুলো। তো আমি প্রতিনিয়ত সকালবেলা যে টাইমটা, ওইটা আমি রিজার্ভের মধ্যেই চলাফেরা করার চেষ্টা করি, অর্থাৎ মর্নিং ওয়াক করি। তো আমি লক্ষ্য করতে পেরেছি স্যার, এখানে যে কোয়ার্টারগুলো আছে, টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি, এখন ঠিক আছে, এটা নতুন করে 1, 2, 3 এগুলা করা হচ্ছে বা হয়েছে, কিছু কিছু জায়গা দিয়েছে আমি দেখেছি। তো লক্ষ্য করতে পেরেছি স্যার, কিছু কিছু বিল্ডিং আছে যেখানে খুবই পুরনো, বিল্ডিংগুলো খুবই পুরনো এবং এগুলোর মধ্যে কেউ থাকে না, একদম জরাজীর্ণ অবস্থা।
বিশেষ করে আমি দেখেছি কোথাও ছাদের প্লাস্টার খসে পড়ছে, কোথাও ছাদের ডালাই খসে পড়ছে, এখন রডগুলো দেখে যাচ্ছে। এবং কিছু কিছু বাথরুম আছে যেগুলো কিন্তু দরজা জানালা সব মানে ভেঙে চুরে চুরমার। তো এগুলোর মধ্যে স্যার তারা থাকতে পারে না, কারণ তারা তো আমাদের সঙ্গেই থাকে, রাজ্যের নিরাপত্তা দেয়। তো তাদের পরিবার নিয়ে থাকা, ছেলে মেয়ে বয়স্ক মা বাবা নিয়ে থাকা খুবই কষ্টকর। তো তাদের কথা চিন্তা করে, কারণ যাতে তারা মানে এত পরিশ্রম করে রাজ্যের নিরাপত্তার জন্য, তারা এত সময় দেয় এবং আমাদেরকে তারা নিরাপত্তা দেয়। তো সেই জায়গায় তাদের স্বার্থের কথা চিন্তা করে আমি মনে করি যে এই কোয়ার্টারগুলো প্রতিনিয়ত, শুধু বছরে না, প্রতিনিয়ত তাদের এই কোয়ার্টারগুলো যাতে মেনটেনেন্স করা হয়, যাতে তারা সুন্দরভাবে থাকতে পারে, রাত্রি যাপন করতে পারে, সেদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা যদি দেখেন খুব ভালো হবে। এবং এ বিষয়ে যদি উনি কিছু বলেন তাহলে খুব খুশি হব আর কি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক রামদাস মহোদয় যে বলেছেন, আমিও দেখেছি অনেক জায়গায় এই ধরনের, আমাদের অনেক দিনের অভিজ্ঞতা, কিন্তু বহু জায়গায় গিয়ে দেখি মানে হয়তোবা 10 বছর 15 বছরে শুধু মেনটেনেন্স বা দেখে রাখা, নিজের বাড়িটা কিন্তু ঠিক রাখে, কিন্তু নিজেও থাকে, কিন্তু সরকারি যেহেতু ঠিকভাবে নিজেরাও একটু একটু কিন্তু করতে পারে ইচ্ছা করলে অনেক জায়গায়। আমি বলছি না যে ওরা করতেই হবে, এর জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি। এর মধ্যে আপনারা জানেন যে যার যার ডিপার্টমেন্টের একজন নোডাল অফিসার আমরা বানিয়েছি, এবং 10% যে বাজেট সেই ডিপার্টমেন্টে দেওয়া হবে, তার জন্য মেনটেনেন্স যেন করা হবে। অনেক বাড়ি আপনার কোয়ার্টার দেখবেন, সরকারি অফিস আছে, বট গাছ উঠে আছে, ফাটল ধরে গেছে, এগুলো যাতে কোনো অবস্থায় না হয়, এর জন্য আমরা অলরেডি একটা ডিসিশন নিয়েছি এবং সেটাও ইমপ্লিমেন্টেশন হবে। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এর মধ্যে এবার যে 2024 অর্থ বছরের জন্য এই ধরনের যে মেনটেনেন্স ওয়ার্ক, তারপরে রিপেয়ার, এর জন্য বাজেটে তার সংস্থান রাখা হয়েছে। মাননীয় সদস্য শ্রী মনোজ কান্তি দেব। Honorable Speaker, sir, my admitted start question number 45. মাননীয় বিধায়ক শ্রী মনোজ কান্তি দেবের যে কোশ্চেন নাম্বার 45, মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রশ্ন নাম্বার 1, কমলপুর মহকুমায় অত্যাধুনিক সার্কিট হাউস করার কোনো পরিকল্পনা দপ্তরে আছে কিনা? কমলপুর একটি অত্যাধুনিক সার্কিট হাউস করার কোনো পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? 2 নম্বর প্রশ্নে 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্নের উত্তর অপ্রাসঙ্গিক। সাপ্লিমেন্টারি স্যার, আমরা কমলপুরের যে ডাকবাংলাটা বর্তমানে রয়েছে, এটার বয়স 50 বছর। এত বছরে আর কোনো নতুন বিল্ডিং হয়নি, যদিও ধর্মনগর কয়েকদিন আগে গিয়েছিলেন, এই রুমে থাকতে হয়েছে, ভালো রুম আমরা দিতে পারিনি। তো এখানে একটা সার্কিট হাউস অত্যাবশ্যক, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি আশ্বস্ত করেন আমাদেরকে যে কমলপুরে একটা সার্কিট হাউস দেওয়া হবে, তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক মনোজ কান্তি দেব সাপ্লিমেন্টারি যে কোশ্চেনটা রেখেছেন, আমি নিজেও গেছি সেখানে। আর ডাক বাংলো হলেই যে সেটাও ভালো থাকবে তারও কিন্তু গ্যারান্টি নেই। ডাক বাংলোকেও ওই মেনটেন্সের যে বিষয়টা বললাম, মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তবেই থাকার মতো অবস্থা হয়। আরেকটা বিষয় আমি হাউসকে জানাতে চাই আপনার মাধ্যমে, যে কোনো ডাক বাংলো যদি স্থাপন করতে হয়, সাধারণত জেলা সদরে সেটা হয়, এবং মহকুমা সদরে ডাক বাংলো স্থাপন করা হয়, কিন্তু জেলা সদরে সার্কিট হাউস হয়। যে সার্কিট হাউস কোনো অবস্থায় এখানে মহকুমাতে সেটা সম্ভব নয় সাধারণত। আর তাছাড়া যদিও এটা মহকুমা আমবাসা, কিন্তু এটা কিন্তু ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার, তো সেইখানে এই কারণে সেখানে ডাক বাংলো বানানো হয়েছে। আর তাছাড়া এই যে ডাক বাংলোতে 6টি রুম আছে, 2টি ভিআইপি এবং 4টি সাধারণ কক্ষ। 2টি ভিআইপি কক্ষেই মানে এসি লাগানো আছে, গিজারও আছে, টিভির সুবিধা আছে, 2টি বিছানা আছে। 4টি সাধারণ কক্ষের মধ্যে 4টিতে টিভি, 3টিতে গিজারের সুব্যবস্থা আছে। কাজে এইগুলো আমরা যদি ঠিকভাবে রাখি তো দেখতে ভালো লাগবে আশা করি, এবং মেনটেনেন্স যাতে হয় নিশ্চয়ই আমরা দেখব, কিন্তু সার্কিট হাউস কিন্তু কোনো অবস্থায় সেখানে করা যাবে না। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। Admitted question number 40.
অধ্যক্ষ মহোদয়, মাননীয় এলপি মহোদয়ের যে কোশ্চেন নাম্বার 48, প্রশ্ন 1, খোয়াই মহকুমার অন্তর্গত চাম্পা হাওয়ার থানাকে ভাগ করে নতুন আরেকটি থানা গঠন করার কোনো পরিকল্পনা দপ্তরের আছে কিনা? উত্তর হচ্ছে, খোয়াই মহকুমার অন্তর্গত চাম্পা হাওয়া থানাকে ভাগ করে নতুন আরেকটি থানা গঠন করার কোনো পরিকল্পনা আপাতত দপ্তরের নেই, তবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা যেতে পারে। প্রশ্ন, পরিকল্পনা থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন প্রযোজ্য নয়। সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি একটা জিনিস আপনার নজরে আনতে চাই। আমরা উঠে দাঁড়ালেই বলেন সাপ্লিমেন্টারিটা কি বলুন। আসলে যে যাই বলুক, বিধানসভা ইজ নট এ কুইজ প্রতিযোগিতার একটা আসর না যে 3+1 তার উত্তর বলো 4, এইভাবে হয় না। এভরি কোয়েশ্চেন হ্যাজ গট ব্যাকগ্রাউন্ড, একটু ব্যাকগ্রাউন্ড তো বলতেই হয়, বাট টু লং ব্যাকগ্রাউন্ড ইজ অলসো নট অ্যাপ্রিসিয়েবল। আমি এই প্রশ্নটা আনলাম, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন এবং আপাতত পরিকল্পনা নেই বলেছেন। Why I have brought this question is 24টা ভিলেজ কমিটি এবং হাফ অফ দি 2 পঞ্চায়েত এরিয়া এই চাম্পা হাওয়ার থানার অন্তর্গত, এবং এরিয়ার দিক থেকে আপনি যদি বিচার করেন অলমোস্ট মুঙ্গিয়াকামি, তারপরে কল্যাণপুরের উত্তর মহারানীপুর পর্যন্ত, খোয়াইয়ের চেবরি এবং ইভেন খোয়াই শহরের কাছাকাছি এলাকা, বাংলাদেশের বর্ডার বনবাজার আসারামবাড়ি পর্যন্ত এই বিশাল এরিয়াতে একটাই থানা থাকবে। থানা বাবুরা অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষার কাজে দে ক্যানট ডু প্রপারলি। অ্যান্ড তাতে কি হচ্ছে, দেয়ার ইজ রিজন, তাতে কি হচ্ছে, নেশাগ্রস্ত যুবকদের নেশার বিরুদ্ধে যে অভিযান চালাবে, দে ক্যানট ডু দ্যাট। আর এই যে নেশার সামগ্রী, ইফ অ্যাট অল ইট ইজ গোয়িং থ্রু আসাম, এ আসারাম বাড়ির হাইওয়ে দিয়ে কিন্তু এটা যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই আই পার্সোনালি থট, এটা কোনো তর্কের খাতিরে দাবির খাতিরে দাবি করছি না, যে অন্তত এটাকে 2 ভাগ করে বেহালাবাড়ি, বাছাইবাড়ি, গোপালনগর, চাম্পা হাওয়ার, দ্যাট ক্যান বি 1 জোন, তুলাশিখর সহ নমঞ্জয় পর্যন্ত আরেকটা জোনে যদি করা যায়, আই এম শিওর আইন শৃঙ্খলার রক্ষার কাজে এটা ভালো হবে। সো এই ব্যাপার নিয়ে আমি প্রশ্ন করতে চাইছি যে যদি পরিকল্পনা নাও থাকে, গুরুত্ব বিচার করে আপনি পরিকল্পনা গ্রহণ করবেন কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় এলপি সাহেব যে বলেছেন, দেখুন আমি জানি যে এখানে 24টা রেভিনিউ ভিলেজ নিয়ে চাম্পাহাওড়ায় অবস্থিত। একটা দেখতে হবে সেখানকার কতটা কেস হয়। আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি যে 2021-এ নথিভুক্ত মামলার সংখ্যা কত, 43, 2022-এ 26, 2023-এ 30টা। আর যেখানে কোনো থানা যখন চালু করে তার জন্য কিছু এই ক্রাইম সিনারিও দেখতে হয়, যে আমি 24টা আছে কিন্তু এখানে ক্রাইমের কি মাত্রা তার উপরও ডিপেন্ড করে। জনসংখ্যা একটা দেখে, আরেকটা হচ্ছে থানা এলাকা। আপনি নিশ্চয়ই জানেন সেটা, যে এই থানার কাছাকাছি বিএসএফ বিওবি অর্থাৎ বিএসএফ বর্ডার আউটপোস্ট আছে 9টি, এসপিও ক্যাম্প স্পেশাল পুলিশ অফিসার ক্যাম্প আছে 6টি, টিএসআর ক্যাম্প আছে 8টি। এছাড়াও চাম্পাহাওড়া থানায় 20 জন টিএসআর কর্মী পিএস রিজার্ভ হিসাবে নিয়োজিত রয়েছে। কাজেই সব দিক দিয়ে কিন্তু প্রটেক্টেড এরকম না। আপনার 1 বছরে যদি এতগুলো মামলা থাকে, এখানে দুটো আবার থানা করা, আমার মনে হয় এটা নিয়ে একবার ভাবার বিষয় আর কি। আমি বলার জন্য বললাম, প্র্যাকটিক্যাল বিষয়টা আমি বুঝলাম না, দেখলাম না, এটা একটু আমার মনে হয় দেখলে খুব ভালো হয়।
আমরা তো দিতেই চাই, তার ডিপেন্ড করে ওখানকার ক্রাইম সিনারিও কি, তার উপর ডিপেন্ড করে। তারপরও যদি ওখানকার প্রয়োজন হয় আমরা নিশ্চয়ই দেখবো বিষয়টা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দিস ইজ দি প্রবলেম। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলেছেন যে ক্রাইম সিনারিও, এইখানে বসে আমার মনে হলো আমি অপরাধ করেছি। ওয়ান অফ দি সিনিয়র পুলিশ অফিসার্স এট দি র্যাঙ্ক অফ ডিআইজি, আমি একদিন বলেছিলাম যে এই একটা ঘটনা যখন হয় পুলিশ আমাকে ফোন করে, আমি বলি থানাতে এটা কেস টেস করবে না। তখন দ্যাট অফিসার টোল্ড মি, স্যার এটা যদি কেসটা না করেন আগামী দিন কিন্তু থানা যদি ভাগ করতে হয় এটা বাধার সৃষ্টি করবে, কেস করতে দিন। বাট আমাদের প্রত্যেকেই, অল পলিটিশিয়ানস, আমরা চাই কি থানার বাইরেই মামলা নিষ্পত্তি হোক। উই ডোন্ট ওয়ান্ট পিপল টু সাফার। তো এখন এই থানার মামলার সংখ্যা দিয়ে যদি এটা হয়, দেন আই নট স্টপ নাও। আমি ইন দি নেক্সট 6 months আমার মনে হয় যত বেশি করে মামলা করা যায় আমি এখন এনকারেজ করব। নাম্বার 1, আমি কেন বলছি এটা সরকারের লাভ হোক। গাঁজা চাষ বন্ধ হচ্ছে, গাঁজা চাষ, গাঁজা কত প্রকার আমাকে অনেকেই বলছে। গাঁজা 2 প্রকার, পুরুষ গাঁজা, স্ত্রী গাঁজা। ত্রিপুরায় নাকি পুরুষ গাঁজাটাকে ধ্বংস করা হচ্ছে, স্ত্রী গাঁজাটাকে ধ্বংস করা হচ্ছে না। এন্ড দি রিয়েল গাঁজা যেটা খেয়ে মানুষ নেশাগ্রস্ত হয় সেটা হচ্ছে স্ত্রী গাঁজা, এটাকে ধ্বংস করা হচ্ছে। এই প্যাকেটের পর প্যাকেট, বস্তার পর বস্তা গাঁজাগুলি আটক হচ্ছে ত্রিপুরায়। কেন কি করে নেশামুক্ত ত্রিপুরা হবে? দি গভর্নমেন্ট ইনক্লুডিং অল অফ আস, আমাদের যখন নিমন্ত্রণ করা হয় সামনে লেখা থাকে নেশামুক্ত ত্রিপুরা। এন্ড হোয়াট ইজ হ্যাপনিং ব্যাক ইন দি, ওই ব্যানারের পেছনে কি হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, এই পুলিশ ফাঁড়িগুলো যথাযথভাবে যদি আমরা কাজ করাতে না পারি, আই টেল ইউ ড্রাগস কারবারিদের বিরুদ্ধেও আপনি কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। ডেইলি আমি জানি না স্যার, দিস ইজ মে নট বি রিলিভেন্ট, 124টা স্কুল, এটা সরকারি তথ্য, 124টা স্কুল, 20টি কলেজ, একটা ইউনিভার্সিটি, সরকার বলেছে এটা ড্রাগস প্রোন জোন হিসাবে আপনারা চিহ্নিত করেছেন। এবং ডেইলি 6 থেকে 10 জন HIV ইনফেক্টেড রোগীর সংখ্যা বাড়ছে এই রাজ্যে। ইফ দিস ইজ টু বি স্টপ, পুলিশের, আরক্ষা প্রশাসনের মদত ছাড়া, তাদের কাজ ছাড়া আমরা সাধারণ নাগরিকরা এটা পারবো না। এন্ড ইফ দিস কিপস অন হ্যাপনিং, ত্রিপুরার একটা প্রজন্ম শেষ হয়ে যাবে। আই এম টেলিং ইউ, দ্যাট ইজ ওয়াই আমি বলছি এটা আসারাম বাড়ির ব্যাপার না। ইউ সি দি এন্টায়ার ত্রিপুরা এন্ড রিভিউ, যেখানে যেখানে এটা করা যায় আপনি এটা ব্যবস্থা গ্রহণ করুন। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দেখুন এই চাম্পাওয়ারাতে ঠিক আছে, আমরা তো এসব ডাটা তো দিতে হবে, একটা তো প্যারামিটার থাকবে, তার উপর ভিত্তি করে তো সব হবে। বললে তো হবে না যে এখন থেকে শুধু শুধু আমি এখন কেস বাড়াবো। মানে কেউ একটা গালি দিয়েছে, একটা কেস, কেউ চোখ রাঙিয়েছে, একটা কেস, তাহলে কেস বাড়ালে তাহলে মানে এরকমটা তো না যে তাহলে আমি থানা বাড়াবো। এটা কেসের মতো কেস হতো, এটা কোনো ইয়ে না, এটা সত্যিকারের হচ্ছে, তার উপর ভিত্তি করে আমি ডাটা দিলাম। তাছাড়া আপনার দেখুন এই চাম্পাওয়ারা কতজন আছে? 22 জন পুলিশ আছে। এত কেস কম থাকা সত্ত্বেও একজন ইন্সপেক্টর আছে, সাব ইন্সপেক্টর 3 জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 1 জন, আর বাকি তো আগে বললামই সব। কনস্টেবল আছে 14 জন, মহিলা কনস্টেবল আছে 3 জন, মানে পর্যাপ্ত। কাজে যে এত কম কেস থাকা সত্ত্বেও, আর যেখানে আপনি একটা বললেন ড্রাগের বিষয়ে, আপনি দেখুন এখানে আমাদের ক্রাইম অকার ডিউ টু ড্রাগ এডিকশন, এটা একটা বিষয়। নো ক্রাইম হ্যাজ বিন অকার্ড ডিউ টু ড্রাগ এডিকশন। However, during last 2 years, that is 2022-23,
total 1,196 NDPS Act cases have been registered in different PSS of the state. এখানে অ্যারেস্টও হয়েছে 2022-এ 562 জন, 759 অ্যারেস্ট হয়েছে। 2023-এ 634 জন, 1052 অ্যারেস্ট হয়েছে। টোটাল কেস রেজিস্টার হয়েছে ড্রাগসের বিষয়ে 1196 এবং অ্যারেস্ট হয়েছে 1811। অর্থাৎ আপনি বারবার আপনি দেখেছেন, আমি বিধায়ক হিসাবে যদি আমি রাস্তা যদি দেখতে চাই মানে দেখতে পারি যেটার ঠিকভাবে কাজ হচ্ছে কিনা, তো ড্রাগ এই গাঁজা তৈরি হচ্ছে কিনা স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের, সেটারও আমাদের দরকার উচিত, সেটারও দায়িত্ব আমাদের নেওয়া উচিত। কোথায় হচ্ছে যে ধরুন আপনারা, পুলিশ একা কি করবে, সরকার একা পারবে না, সেখানে আপনারাও যান, সেই বিষয়ে আপনারা বলুন। এখানে আসলে যখন কথা বলি তখন অনেকগুলো তথ্য বেরিয়ে আসে। এই যে আপনি বলছেন ড্রাগস খেয়ে কোনো ক্রাইম হচ্ছে না, আমি কিন্তু এটা মানতে পারছি না। কেন আমি বলছি, চুরি করা কি ক্রাইম না? চুরি করা কি ক্রাইমের বাইরে? আমি জানি না, দেয়ার আর লয়ার্স। ড্রাগস খেয়ে গ্যাসের সিলিন্ডার চুরি করছে, বাড়ির ফার্নিচার বিক্রি করে দিচ্ছে। এই যে কোয়ার্টার আমাকে দেওয়া হলো কুঞ্জবনে, 1 লক্ষাধিক, আমি দায়িত্ব নিয়ে বলছি বিধানসভায়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করুন, এক রাত্রি বেলায় when the quarter was in the repairing stage, এখন তো ঢুকে গেছি আমি, 1 লক্ষাধিক টাকার একটা রাত্রে বেলায় চুরি হয়ে গেছে। কারা করেছে? পুলিশকে আমি যখন জিজ্ঞেস করলাম, বলছে এই কুঞ্জবন এলাকায় নেশাগ্রস্ত কিছু যুবক আছে, একটা কলোনির নাম বলেছে, সেখান থেকে ওই ছেলেরা এসে এটা চুরি করেছে। তো চুরি করা যদি ক্রাইম না হয়, ড্রাগস খেয়ে যদি ক্রাইম না হয়, স্যার আমি কি বলবো? সে যাই হোক, সরকার বলছে যে নেশাগ্রস্ত, মানে ত্রিপুরায় যেন নেশাগ্রস্ত যুবক যুবতীরা না থাকে, নেশামুক্ত ত্রিপুরা গড়বে। এজ এ অপোজিশন ম্যান আমিও চাই যে নেশামুক্ত ত্রিপুরা হোক, এন্ড এই চুরি ডাকাতি যেন বন্ধ হয়, ড্রাগস কারবারিদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা পুলিশ ছাড়া পারবেন না। আই ক্যানট অ্যারেস্ট, পুলিশ অনলি ক্যান অ্যারেস্ট। তো এটা ভেবে দেখুন, ইট ইজ নট ফর আর্গুমেন্ট সেক আই এম টেলিং অল দিস। তবে পুলিশের সংখ্যা কম, আপনি যেভাবে বলেছেন, বিএসএফ টিএসআর ক্যাম্পে গিয়ে যখন বলবেন, আপনি বলছে থানার থেকে কোনো অর্ডার না আসা পর্যন্ত আমরা কোনো অ্যাকশন নেব না। বিএসএফ এর কাজ ইজ নট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। বিএসএফ এর কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা, নট ইয়োর ইন্টারনাল আইন কানুন কিভাবে চলবে এটা এদের হাতে নয়। তো আমি অনুরোধ করব আপনাকে, ইউ আর ভেরি গুড ম্যান, ইউ আর লার্নেড ম্যান, স্যার দেখবেন উইদাউট পুলিশ ফাঁড়ি থানা এটা কখনোই সম্ভব না। And it will help your government if you can establish, create more number of police stations. এটার উপর অনিমেষ বাবুর যেটা বলছেন এটার উপর, স্যার আমি নতুন করে থানা চাইছি না। আমার এখানে থানা অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে, বাইজাল বাড়িটা থানার হিসাবে ঘোষণা হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত উদ্বোধন হয়নি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ওনাকে জানাচ্ছি আমারটা তাড়াতাড়ি উদ্বোধন করে দেন। কেননা পদ্মবিল যে ব্লকটা, ওটা একটা, আমার যে কনস্টিটিউয়েন্সিটা, একটা পার্ট হলো কল্যাণপুর, আরেকটা পার্ট হলো খোয়াই। যখন কেউ আমার কাছে এই ব্যাপারে করে জিজ্ঞেস করে, তখন আমি এটা কোন থানার অধীনে পড়তেছে এটা আমাকে খুঁজতে হয়, না কল্যাণপুর না এটা খোয়াই। এই বিষয়টা স্যার আমার এটা তাড়াতাড়ি যদি উদ্বোধন করে দেয় তাহলে আমার একটা সুবিধা হবে। আর আমি যতটুকু জানি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি বলেছিলাম যে ওই যে বাইজালবাড়ি হসপিটালের যে অংশটা, এটা এখনো এনওসি পাইনি বলে আমি। রঞ্জিত বাবু, এগুলো তো সাপ্লিমেন্টারি দরকার নেই, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে, দেখা করে বলবেন, দেখা করে বলবেন হবে। আমি আপনাকে এর আগের বারও বলেছি, আমি নিজেই যাব ওখানে, বললাম তো এটা ইনোগ্রেশন হবে। পরবর্তী হ্যাভ পেশেন্স, ধৈর্য ধরুন না, হয়ে যাবে।
মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস মহোদয়। স্যার কোয়েশ্চন নাম্বার 64। মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাসের প্রশ্ন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রশ্ন নম্বর 1, জাতীয় সড়ক খোয়াই থেকে আগরতলা ভায়া সুবল সিং রাস্তাটির নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, জাতীয় সড়ক খোয়াই থেকে আগরতলা ভায়া সুবল সিং রাস্তাটি আগরতলা থেকে লিম্বুছড়া, যার দৈর্ঘ্য 6.50 কিলোমিটার, যে অংশটি শালবাগান থেকে লিম্বুছড়া পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 5.50 কিলোমিটার অংশের যে পিরিয়ডিক রিপেয়ারের কাজ হয়েছে। বাকি 950 মিটার অংশের কাজের জন্য এস্টিমেট করা হচ্ছে। লিম্বুছড়া থেকে মোহনপুর 6.50 কিলোমিটার থেকে 19.30 কিলোমিটার, যে অংশটি কাজ 22/4/2023 তারিখে শেষ হয়ে গেছে। মোহনপুর থেকে সুবল সিং ভায়া হেজামারা অর্থাৎ 19.30 কিলোমিটার থেকে 31.30 কিলোমিটার, যে অংশের কাজ কন্ট্রাক্ট এগ্রিমেন্ট 12/2/2024 তারিখে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন ইপিসি ঠিকাদার দ্বারা স্বাক্ষর করা হয়েছে। সুবল সিং থেকে খোয়াই 31.30 কিলোমিটার থেকে 45.30 কিলোমিটার অংশের কাজ চলছে। কাজটি সম্ভবত 15/4/2024 ইংরেজি তারিখে শেষ হয়ে যাবে। সাপ্লিমেন্টারি সেকশন। স্যার, খোয়াই থেকে আগরতলা ভায়া সুবল সিং এই রাস্তাটির কাজ, তার যে মূল যে জায়গাটা পাহাড়ের অংশ, এবং বলতে পারি আমি বেলফাং থেকে হেজামারা হয়ে খোয়াই চৌমুনি পর্যন্ত এই জায়গাটার কাজটাই মূলত থমকে আছে। ফলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই সম্পূর্ণ রাস্তাটির কাজ দ্রুত শুরু করে শেষ হবে কিনা এই আমার প্রশ্ন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি কিন্তু একদম ড্রয়িং টুইং করে ভালো করে বুঝে টুঝে তারপরে এসছি, কিন্তু কাজে আমরাও চাই যে সমস্ত জায়গায় পাহাড়ে পর্বত যেখানেই থাকুক যাতে প্রপারলি, মাননীয় এলওপিও বলছিলেন, এগুলো আমরা দেখছি এবং হবে এগুলো, এর মধ্যে মানে আপনি নিশ্চিন্তে থাকুন। এবং টেন্ডারও হয়েছে, সব কিছু হচ্ছে, এখানে কোনো কাজের কোনো অসুবিধা হয় না এবং আশা করি সময়ের কাজ সময় শেষ হবে। কোনো জায়গায় যদি দেরি হয় তার জন্য আমরাও জিজ্ঞেস করবো কেন দেরি হচ্ছে এবং তার উত্তর আসলে নিশ্চয়ই আপনাদের বলবো। কিন্তু আমাদের তদারকি আছে, আর NHIDCL এর তো আছেই, আমাদের PWD দপ্তরকে আমি বলেছি যাতে ওদের সাথে যোগাযোগ রাখে এবং কাজগুলো যাতে মানে সিজন তো এখন একদম মানে পিক আওয়ারের সিজন এখন, সেগুলো যাতে কমপ্লিট করে। মাননীয় সদস্য শ্রী সাপ্লিমেন্টারি এটার উপর জাস্ট মিনিট হ্যাঁ, আমি এক্ষুনি শেষ করছি স্যার। না উনি বলবেন যিনি প্রশ্ন। স্যার, আমি এই কারণে স্যার বলছিলাম, বিশেষ করে খোয়াই থেকে কমলপুর রাস্তাটার কাজ যে গতিতে হয়েছে, আসলে খোয়াই আগরতলার কাজটা খুব ধিমেতলা চলছে, তাই আমি এই বিষয়েই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে বিষয়টি একটু বিশেষভাবে দেখবার। বলুন রঞ্জিত, বলুন। এই যে হাইওয়েটা হেজামারা যে ব্লকটা নেমে যে সুবল সিং এ যাওয়ার যে টার্নিং পয়েন্টটা, আপাতত কাজটা শুরু না হওয়ার আগ পর্যন্ত এটা একটু যদি মেরামতটা করে দেয় ওইখানে, কারণ রেগুলার আমি আসা যাওয়া করি, আমাদের মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় এবং সুধাংশু দাস ওনারও আছে, দেখেন যে সুবল সিং থেকে আসার পর যে হেজামারা দুকার করছে যে টার্নিং পয়েন্টটা, সেখানে সাংঘাতিক স্যার, এখানে খুব অসুবিধা। আরেকটা হচ্ছে যে সুবল সিং ব্রিজ ক্রস করার পর, ওই যে সুবল সিং যে ব্রিজটা বাজারটা পার হয়ে ক্রস করার পর এই যে টার্নিং পয়েন্টটা, এটা খুব অবস্থা খারাপ। ওই দিন আমি আসতে দেখলাম এখানে গাড়ি দুইটা মুখামুখি সংঘর্ষ হচ্ছে স্যার। ওই জায়গাটা একটু জঙ্গল টঙ্গল একটু আপাতত কেটে দেয় তাহলে ভালো হবে। আরেকটা হলো ইকো পার্কের যে পয়েন্টটা স্যার, উপরে যে ইকো পার্ক পয়েন্টটা, এটাও খুব ডেঞ্জারাস জায়গাটা, এই দিক থেকে এই দিকে আসাটা দেখা যায় না। এটা একটু জঙ্গল টঙ্গল একটু কাটে দেওয়ার জন্য যদি ব্যবস্থা করা হয় একটু ভালো হবে স্যার। ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যে বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী ভগবানও কিছু বলছিলেন, বলুন রাস্তা সংক্রান্ত। মাননীয় স্পিকার স্যার, যেহেতু NHIDCL বা রাস্তার বিষয়, আমার ছোট একটা বিষয়, আমি মাননীয় মুখ্যমন্ত্রীজির সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম। কুমারঘাট শহর একদম মেইন শহরের মধ্যে NHIDCL এর একটা পোর্শন, যেটা নেতাজি চৌমুনি থেকে এসি কমপ্লেক্স পর্যন্ত, এটা মারাত্মকভাবে মানে তাদের যে নতুন রাস্তা তৈরি হচ্ছে
তো রেলওয়ে স্টেশন থেকে তাদের বড় বিশাল বিশাল গাড়ি পাথর নিচ্ছে, যার কারণে রাস্তাটা একদম ভেঙে বড় বড় গর্ত। মাননীয় মুখ্যমন্ত্রী যে উনি নিজেও কথা বলেছিলেন আমার সামনে থেকেই, আমি বারবার পার্সু করেছি এনএসএডিসিএল এর ইডির সঙ্গে বা তাদের সব ধরনের জিএম থেকে এজিএম সবার সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো রেসপন্স তাদের থেকে পাওয়া যাচ্ছে না। তাই আজকে যেহেতু এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রী যে ওনার কাছে আবার বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের টুকটুক ড্রাইভার থেকে শুরু করে অটো ড্রাইভার এমনকি যাত্রী সবাই কষ্ট ভোগ করছেন সেখানে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। তো সেই রাস্তাটা যদি মিনিমাম একটা মেনটেন্যান্স যদি আপাতত করা যায় তাহলে জনসাধারণের জন্য খুবই একটা ভালো হবে। আমি সেই দিকে একটু দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি। ঠিক আছে, ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক মঞ্জিত বাবুজি বললেন, এখানে আমার কাছে যে রিপোর্টটা আছে এটা হচ্ছে মোহনপুর থেকে সুবল সিং ভায়া হেজেমারা, যে এটার কিলোমিটার হচ্ছে 19.30 থেকে 31.30। এটার যে অংশ সেটা হচ্ছে 2 লেন উইথ পেভ শোল্ডার। এটার উন্নতি করতে হবে এবং তার যে প্রশস্তিকরণের যে কাজটি আমরা ইপিসি ঠিকাদারকে প্রদান করা হয়েছিল NHIDSL এর মাধ্যমে, কিন্তু যে ঠিকাদার তার কাজটা যেহেতু শুরু করতে পারেনি তাকে টার্মিনেট করা হয়েছে, যে কারণে ওই ডিলে যে বিষয়টা টার্মিনেট করা হয়েছে এবং দ্বিতীয়বার আবার এর জন্য টেন্ডার কল করা হয়েছে। এর মধ্যেই যখন টেন্ডারের যখন সব শেষ হবে নিশ্চয় কাজটা শুরু হবে। আর বাকি আপনিও ওখানে থাকেন, যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে আমার গোচরে আনবেন। পরবর্তী প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী বিশ্বগুরু দেব বর্মা মহোদয়। Honorable Speaker, sir, my admitted to start question 67. মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ দেব বর্মা, অনারেবল MLA, ওনার প্রশ্ন 1 নম্বর হচ্ছে শানকলা ফায়ার স্টেশনটিতে নতুন বিল্ডিং করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা। উত্তর হচ্ছে শানকলা ফায়ার স্টেশনটির জন্য নতুন বিল্ডিং করার কোনো পরিকল্পনা নতুন বিল্ডিং করার পরিকল্পনা সরকারের আছে। প্রশ্ন 2, যদি থাকে তাহলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়। প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং জমি বরাদ্দের কাজ সম্পন্ন হলেই শানকলা ফায়ার স্টেশনটির জন্য নতুন বিল্ডিং নির্মাণের কাজ শুরু করা হবে। সাপ্লিমেন্টারি স্যার, আমার সিমনা কনস্টিটুয়েন্সিতে এটাই একটা সাবস্টেশন ফায়ার সার্ভিসের, ওইটা 2016-17 সালে উদ্বোধন হয়েছিল। ওই সময় ওই বিল্ডিংটা খুব ভাঙাগড়া অবস্থায় তারা উদ্বোধন করেছিল এবং যারা ফায়ার কর্মীরা আছেন তারা খুব দুরবস্থা, কারণ ওইখানে ভালো বিল্ডিং নেই, কিন্তু তারা পুরো সিমনাটাকে সার্ভিস করত যাতে বাজেটে ঢুকানো হয়। কিন্তু জানি না এখন কী অবস্থায় আছে। ফায়ার যারা ওখানে স্টেশনে থাকেন, যারা ফায়ারম্যান, ওরা শুধু ফায়ারের ব্যাপারে নয়, তারা অ্যাক্সিডেন্টের ব্যাপারে অনেক কিছু দেখে, কিন্তু ওদের থাকার জন্য বিল্ডিং নেই, সেটাই সবচেয়ে প্রবলেম হচ্ছে। সুতরাং তাড়াতাড়ি ওই নতুন বিল্ডিং তৈরি করে দেবেন কিনা ওইটাই আমি জিজ্ঞেস করতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, I agree with him, এটা dilapidated অবস্থায় আছে। So the existing Shankala fire station is located at a distance of about 10 kilometers from the Hazamara block headquarters. The temporary building housing the fire station built in the year 2017 has now become dilapidated, and therefore for a permanent construction of fire station building, a proposal for sanctioning fund amount rupees 200 lakh has been submitted for being approved under the special central assistance to states for capital investment during financial year 2024-25. The Shankala fire station building is located at present over a piece of revenue department's land. A proposal for allotment of a suitable plot of government land for constructing the proposed permanent building of the fire station has already been submitted to the DM and Collector West Tripura. As reported, the allotment process is now underway. So I think I can satisfy you in near future. প্রশ্নের প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর 2 মিনিট সময় আছে। মাননীয় সদস্য শ্রী ইসলামউদ্দিন মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমার অ্যাডমিটেড কোয়েকশন নাম্বার 76।
মাননীয় বিধায়ক শ্রী ইসলাম উদ্দিন মহোদয়, প্রশ্ন নম্বর 1 হচ্ছে জাতীয় বিকল্প সড়ক NH 208-এ আসাম ত্রিপুরা সীমান্তের কুর্তি ব্রিজ হইতে রাগনা পর্যন্ত সড়কের কাজ বন্ধ হয়েছে কিনা? হ্যাঁ, জাতীয় বিকল্প সড়ক আসাম ত্রিপুরা সীমান্ত কুর্তি ব্রিজ হইতে রাগনা পর্যন্ত সড়কের কাজ বন্ধ রয়েছে। প্রশ্ন, বন্ধ না থাকলে কবে নাগাদ কাজ সম্পন্ন হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে সড়কটির এই অংশের কাজের দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে, তাই কাজটি কবে নাগাদ সম্পন্ন হবে তা এখনই বলা যাচ্ছে না। প্রশ্ন 3, যদি বন্ধ থাকে তবে তার কারণ? দরপত্রের কাজ চূড়ান্ত হওয়ার পর কাজটি, যেহেতু আমি বলেছি আগামী অর্থ বছরে এই অংশের কাজটি শুরু হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার, আর একদম 1 মিনিট বলেন, তাড়াতাড়ি কুইক। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন রাগনা থেকে বড়গুল পর্যন্ত যে অংশটা, বড়গুল হাই স্কুল পর্যন্ত মোটামুটি কাজ জনগণের চলা, গাড়ি ঘোড়া চলার উপযোগী রয়েছে, কিন্তু বড়গুল হাই স্কুল থেকে কদমতলা ভায়া আসাম এবং ত্রিপুরা যে সীমান্তবর্তী কুর্তি ব্রিজ পর্যন্ত এই অবস্থায় 3 বছর হয়ে গেল, এখনও কাজ শুরু হয়নি। ওই এলাকার মানুষের একটা আশঙ্কা, তো পূর্ত দপ্তর সহ যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে অনেক সময় যোগাযোগ করেছেন। কেউ কেউ বলছেন এটা পুরানা কদমতলা বাজার হয়ে জেরজির হয়ে আমার প্রশ্ন হচ্ছে ওই এলাকার মানুষের স্বার্থে যেটু জায়গায় একবার হয়েছে এবং ওই পাট্টার কাজ কুর্তি ব্রিজ হইতে বড়গুল হাই স্কুল পর্যন্ত কবে নাগাদ কাজ শুরু হবে বলে আশা করা যায়? এটা সম্পর্কে আমি যতটুকু জানি, এখানে মাটিটা কিন্তু যেটাকে বলে উদলা মাটি, এর আগে যারা টেন্ডার পেয়েছিল আমি অনেকবার গিয়েছি, তারা কমপ্লিট করতে পারেনি, আপনিও জানবেন বোধ এটা, তাই তারা ফেলে চলে যায়। এখন মুখ্যমন্ত্রী মহোদয় শুনলাম যেটা টেন্ডার হয়েছে, দেখা যাক নতুন পার্টি আসলে কি হয়। ঠিক আছে, আমি যতটুকু জানি একটা উদলা পার্ট আছে, মেইন উদলা পার্ট বড়গুল হাওর, এটা কি পুরানা রাস্তা যেটা আছে কদমতলা বাজার বায়া প্রেমতলা জেরজি রইয়া, ওটাই শোনা যাচ্ছে দপ্তর থেকে বলা হচ্ছে ওই দিকে যাবে না, যেদিকে একবার ওই দিকে আমি জানি না ঠিক। আপনি পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর চিঠিপত্র যোগাযোগ করুন, ঠিক আছে? প্রশ্ন পর্ব শেষ হলো। যে সময় তারকা চিহ্নিত প্রশ্নের মৌখিক উত্তর দেওয়া সম্ভব হয়নি সেগুলো তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। এখন রেফারেন্স পিরিয়ড, আমি মাননীয় সদস্যগণ নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভা উত্থাপনের অনুমতি দিয়েছি। প্রথমে মাননীয় সদস্য শ্রী পাঠানলাল জামাতিয়া কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভা উত্থাপনের জন্য ওনাকে অনুরোধ করছি। মাননীয় সদস্য আছে নোটিশটা আপনার কাছে? নোটিশ তো নেই, নাই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। নোটিশের বিষয়বস্তু 1/3/2024 তারিখে দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত বহু স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারীর সংকট রয়েছে শীর্ষক সংবাদ সম্পর্কে মাননীয় শিক্ষামন্ত্রীকে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এর উত্তর আগামীকাল 5ই মার্চ আমি উত্তর দেব। দ্বিতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। আপনি প্রথম বলবেন, শুরু করুন। সরি, আপনি ডিক্লেয়ার করুন। না বলুন, আপনি বলেন, তো এটা তো অটোমেটিক সিস্টেমই তো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2024 এবং 25-এর যে বাজেট মাননীয় অর্থমন্ত্রী গত 1 তারিখ মার্চ যাতে এই বিধানসভায় রেখেছেন 27,804 crores 67 lakhs এবং ডেফিসিট রেখেছেন 410 crores 69 lakhs। প্রথমেই I want to tell the House this budget does not have any target group. It does not have any long-term plan, does not talk explicitly
for the downtrodden people, scheduled tribe, scheduled caste, tea garden laborers, unemployed youths, government employees এবং জুমিয়াদের সম্পর্কে চিরমুক্তির কোনো বিধান না রেখেই এই বাজেটটা পেশ করা হলো। When we think of the entire country, আমার মনে হচ্ছে ত্রিপুরা রাজ্য, we are going in different direction if we go through this budget. And this budget is not different from last year's budget এবং গত 5-6 বছর ধরে যে বাজেটটা পেশ হচ্ছে, I don't see much of difference. বাজেটটা কি হওয়ার উচিত ছিল? For every budget I have to target. আমি যখন আমার পরিবারে একটা বাজেট করি, I have to keep something for my food, for my house construction, for my medical expenses, for different parameters in the family, যেগুলো দরকার সেগুলো নিয়ে কিন্তু বাজেট। Now I am questioning the government. এই বাজেটের ইন্টেনশনটা কি? What is the aim? Let the people of Tripura know about it. আমি জানি না মাননীয় সদস্য, ফাইন্যান্স এক্সপার্ট, very senior member of this house, Mr. Gopal Rai is looking at me. He must be feeling what this gentleman is going to talk about budget. Budget in a way, if you think, very simple. আর যদি বাজেটকে কেউ করতে না জানে, যে বাড়িতে মুরগির মাংস খায় না সেই বাড়িতে মুরগির মাংস ব্যবস্থা করে দেবে। And আমার ত্রিপুরা রাজ্যে I don't have specific figure. If I take the population 40 to 41 lakhs, এই সমস্ত জনগণকে মাথায় রেখে আমাদের বাজেট তৈরি করতে হবে। And I have called up one honorable members of the house, also some senior officials in the state government, যে আমার ত্রিপুরায় 40-41 লক্ষ মানুষের মধ্যে কত মানুষ এখনো দি আর্স্টওয়াইল, ওই টার্মটা কি নেই এখন, বিলো পভার্টি লাইনের মধ্যে আছে। তখন আমাকে বলা হলো there is no word below poverty line now. এখন একমাত্র প্রায়োরিটি গ্রুপ বলে একটা শব্দ আছে, যাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি, and that figure is around 29 lakhs. অর্থাৎ 40-41 লক্ষ মানুষের মধ্যে আমার 29 লক্ষ মানুষ। আমি এখন যদি পার্সেন্টেজে বলি, গ্রামের খেটে খাওয়া মানুষ কিন্তু এটা বুঝবে না। দ্যাট ইজ ওয়াই আমি বলছি, সারা রাজ্যের মানুষ বাজেট অধিবেশন দেখছেন, 40-41 লক্ষ মানুষের মধ্যে 29 লক্ষ মানুষ হচ্ছে প্রায়োরিটি গ্রুপের, মানে দরিদ্র। এই দরিদ্র মানুষকে টার্গেট না করে যদি আমার বাজেটটা আমি তৈরি করি, ডু ইউ ফিল এক ত্রিপুরা সর্বশেষ? ছোট্ট একটা উদাহরণ দেব, জুমিয়া পুনর্বাসন। দি হাইয়েস্ট স্লোগান ত্রিপুরায় জুমিয়া পুনর্বাসন সম্পর্কে আমাদের অপোজিশন বেঞ্চে বাম বন্ধুরা যারা বসে আছেন, দে হ্যাড গিভেন ম্যাক্সিমাম স্লোগান ফর জুমিয়াদের পুনর্বাসন দিতে হবে। নাও আই হ্যাভ ক্রস 50 years এজ। এই 50 বছরেও জুমিয়ার পুনর্বাসন আর শেষ হলো না। Where is the problem? The problem is in budgeting. আমরা জুমিয়ার কথা যখন বলি তখন কি বলি? 2টা শুকর দিয়ে দাও, 5টা সুপারির চারা দিয়ে দাও,
5 কেজি চাল ফ্রি দিয়ে দাও। ডু ইউ ফিল বাই ডুইং দিস কাইন্ড অফ বাজেটিং আগামী 1000 বছরেও জুমিয়া পুনর্বাসন শেষ হবে না, জুমিয়ারা কখনোই স্বাবলম্বী হবে না। And I personally feel যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে অনেকেই প্রশ্ন করছে স্বাবলম্বী হচ্ছে না কেন। ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে, ট্রাইবেলরা কেন স্বাবলম্বী হতে পারেনি? আই এম কোয়েশ্চেনিং দি গভর্নমেন্ট। ট্রাইবেলদের স্বাবলম্বী করার জন্যে গভর্নমেন্টের পলিসিটা কি? আপনারা জানেন গভর্নমেন্টের পলিসিটা কি? দেয়ার ইজ বাজেট এট এ গ্লান্স। আমি 2023-24 সালে এই বিধানসভায় পা রাখি দ্বিতীয়বারের মতো। ট্রাইবেল ওয়েলফেয়ারের বাজেট ছিল 3.91%। আর এইবার বাজেট এট এ গ্ল্যান্সে আপনারা পাই চার্ট দিয়েছে দেখবেন, এইখানে বাজেটটা ইনক্রিজ করে 4.18% করা হলো। ইয়েস, 4.18%। এই টাকায় ইউ ফিল দ্যাট ট্রাইবেলরা স্বাবলম্বী হবে? আমাকে কেউ বলেছে, দাদা আপনি তো অনেক পরীক্ষা নিরীক্ষা করেন, গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন, ট্রাইবেলরা কেন স্বাবলম্বী হচ্ছে না? বলছে রোজগারের তো একটা ব্যবস্থা লাগবে। এই আগরতলা শহরের মধ্যে টাকা কোথা থেকে আসবে? ফ্রম ওয়্যার মানি কামস? গুলবাজারে বসে যারা ব্যবসা করছে দৈনিক 1 কোটি 2 কোটি টাকা রোজগার করছে তারা। আর আমার ধলাই জেলার ছামনু বাজারে যারা বসে বিক্রি করছে সারা বছরেও তাদের 10 লক্ষ টাকা ইনকাম হচ্ছে না। আই নিড এ প্লেস টু ডু দি বিজনেস। ওই বিজনেস করার সুযোগ ট্রাইবেল মেনকে করে দেওয়া হচ্ছে। এতগুলো দোকান তৈরি হয়েছে, কোথায় এসছিদের? কোথায় এসছিদের দোকানের সুবিধা? সমস্ত সুবিধা ওই লোকগুলির হাতেই চলে যাচ্ছে যারা আগে থেকেই ধনী ছিল। গভর্নমেন্ট হ্যাজ টু প্ল্যান। আমার টিপ্রারা, আমার এসসিরা, আমার পদদলিত লোকেরা যখন সেখানে বিজনেস করতে যাচ্ছে, খোলা আকাশের নিচে বসে তাদের বিজনেস করতে হচ্ছে। And because of this budgeting system, আমাদের এই ত্রিপুরা রাজ্যে আপনারা দেখবেন যে বছরের পর বছর বাজেট হচ্ছে, কিন্তু এই বাজেটের ফল ত্রিপুরা রাজ্যের গরিব মানুষ পাচ্ছে না। এগ্রিকালচার দপ্তর আমি পড়েছি, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইজ বিং হ্যান্ডেলড by the most experienced member of this house. Also, he is senior most politician in this state. আইন সম্পর্কে উনি এত জানেন, sometimes I compare him with Google. আমার এখনো যখন সমস্যা হয় আমি ওনাকে ফোন করি, বলুন তো এটি কি ব্যাপার। উনি কোনো বইয়ের রেফারেন্স ছাড়াই বলছেন যে অনিমেষ বাবু এই হবে সেই হবে। আমি মাননীয় কৃষি দপ্তরের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনার মাধ্যমে প্রশ্ন করছি, দিস আর ফিউ কোয়েশ্চেন্স। সরকার বলেছে কৃষকদের আয় আমরা দ্বিগুণ করে দেব, শুনতে খুব ভালো লাগে। এমপ্লয়িদের আয় দ্বিগুণ হোক, এটা না হলেও কৃষকদের আয় দ্বিগুণ করবে সরকার। কোন সরকার? বিজেপি আইপিএফটির সরকার। শ্রেষ্ঠতম স্লোগান এটাই হতে পারে এই দেশের মধ্যে। কিন্তু আমার প্রশ্ন হলো, কোথায় এদের আয় দ্বিগুণ হয়েছে? হয়নি। আপনারাও জানেন কেন হবে? বাজেটে যেভাবে রেখেছে কেন হবে? একটা উদাহরণ দিয়ে বলছি, কৃষি বীমা না ফসল বীমা? ফসল বীমাই হবে। কৃষকদের থেকে টাকা নেওয়া হচ্ছে, প্রতি মরশুমে 10 টাকা করে সমস্ত রাজ্যের সমস্ত কৃষককে পয়সা দিতে হচ্ছে কৃষি বীমার নামে। আমি প্রথম ভাবতাম নরেন্দ্র মোদীজি এসে বিশাল এই দেশের মধ্যে কৃষি কল্যাণকর একটা বীমা এনেছে, আমি খুব খুশি হলাম।
বিরোধী দলনেতা হিসেবে বক্তব্য রাখতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে আসলে এটা সরকারি কোনো বীমা নয়, এই বীমাটা হচ্ছে প্রাইভেট কোম্পানির একটা বীমা। মাননীয় এগ্রিকালচার মিনিস্টার এটা জানবেন। ওই প্রাইভেট কোম্পানির নাম হচ্ছে HDFC এরগো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেটা একটা প্রাইভেট কোম্পানি। এই কোম্পানির হাতে শত শত লক্ষ লক্ষ টাকা কৃষকদের থেকে নিয়ে নেওয়া হচ্ছে, অথচ আই এম কোয়েশ্চেনিং। উনি জানবেন, উনি তো বলে উত্তর দেবেন যে কৃষকরা এটা পেয়েছে সেটা পেয়েছে। কিছুদিন আগে অকাল বর্ষণে যখন কৃষকরা ক্ষতিগ্রস্ত হলো, বহু কৃষক আমার কাছে এসে বলছে যে বীমা করার পর বীমা কোম্পানি আমাদের টাকা দিচ্ছে না। I want to draw the attention of the agriculture minister. আপনি এটা খোঁজ খবর নিয়ে দেখুন। এবং এই টাকা তখনই কৃষকরা পেত, এটা আমার মনে হলো, যদি এটা সরকারি একটা বীমা কোম্পানির হাতে যদি তুলে দিতেন, নিশ্চয়ই তাহলে সরকারি কোম্পানি, সরকার মানুষের দায়িত্ব নিত। প্রাইভেট কোম্পানির সাথে মুনাফা লুটার জন্য এটা করছে। মাছলি থেকে, মাছলি মানে ধলাই জেলার মাছলি, ওই মাছলির লোকেরা আমাকে বলছে যে মাছলিতে 500-600 কৃষক পরিবার আছে এবং অধিকাংশ যে পরিবার বাঙালি অংশের মানুষ, ত্রিপুরা কতিপয় আছে কৃষক, তারা বলছে যে 90% মাছলি এলাকার লোকগুলো হচ্ছে কৃষক। এবং মাছলির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজারে প্রথম ফুলকপি মাছলি থেকে আসবে, কাঁচা লঙ্কা মাছলি থেকে আসবে। এটা আমাদের বর্ষিয়ান লিডার, এই হাউসের সিনিয়র মেম্বার বিরোজিৎ সিনহার মতো লোকেরা জানবেন যে মাছলিকে ছেড়ে ত্রিপুরার কৃষি ক্ষেত্রে আমরা যদি বক্তব্য করি এটা ভুল হবে। এরা বলছে যে দাদা, কেউ বলছে স্যার এই যে কিষাণ ক্রেডিট কার্ড আমাদের এই মাছলিতে এই 500-600 পরিবারের 10% কৃষকদের হাতেও এই কিষাণ ক্রেডিট কার্ড আমাদের কাছে নেই। আমরা যেভাবে কৃষি কাজ করছি, ব্যাংক থেকে আমরা ঋণ নেব, এই কার্ডটাই নেই আমাদের কাছে। আমরা বাজারে চড়া সুদে ঋণ নিয়ে কৃষি কাজ করছি। আর আমাদের এখানকার সরকার বলছে যে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা সরকার ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি রাজ্য। আপনি খোঁজ নিয়ে নেবেন, এই বাজেটের মধ্যে যেভাবে আপনারা উল্লেখ করেছেন, ইন পার্টিকুলার ইন এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আই এম নট ভেরি হ্যাপি অ্যাবাউট। এবং আপনারা জানেন এটাকে পার্বত্য ত্রিপুরা বলা। ত্রিপুরাটা কিন্তু সমতল ত্রিপুরা খুব কম। মোস্ট অফ আর ল্যান্ড ইন ত্রিপুরা এটা হচ্ছে পর্বত, পাহাড়। এই পাহাড়ের গায়ে কি করে চাষ করতে হবে তার কোনো উল্লেখ নেই এই বাজেটের মধ্যে। আপনারা ভাবতে পারেন পাহাড়ে কি চাষ হবে। আই এম টেলিং ইন দি হাউস, মাননীয় মুখ্যমন্ত্রী আমার বক্তব্য শুনছেন, and he will definitely take note of this. পাহাড়ের গায়ে চাষ করে সিকিম রাজ্য দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের মধ্যে যে পাহাড়ে কি করে চাষ করতে হয়। মিজোরাম দেখিয়ে দিয়েছে পাহাড়ের মধ্যে কি করে চাষ করতে হয়। and in the world, সাউথ চাইনা দেখিয়ে দিয়েছে পৃথিবীকে যে পাহাড়ের গায়ে কি করে চাষ করতে হয়। টুডে আফগানিস্তান, যাকে আমরা উগ্রবাদের দেশ বলতাম, টুডে আফগানিস্তান হ্যাজ সারপ্লাস ফ্রুট সাপ্লাই ইন দি ওয়ার্ল্ড। ভারত এবং পাকিস্তানকে এরা ছাড়িয়ে গেছে ফ্রুটস এক্সপোর্টের মধ্যে। তো পাহাড়ে টিলা টঙ্করে পর্বতে চাষ হয় না, এটা কিন্তু ভুল থিঙ্কিং। এন্ড মাননীয় কৃষিমন্ত্রী
এই বিষয়গুলো দেখবেন। নাও কাম টু হোয়াট ইজ বাজেট। বাজেট ইজ টু মেক পিপল সেলফ রিলায়েন্ট। লেট আস টক অফ রাবার চাষীদের ক্ষেত্রে বলি, ত্রিপুরা রাজ্যে আমরা নাকি ভারতবর্ষের মধ্যে সেকেন্ড লার্জেস্ট রাবার গ্রোয়ার ইন দি কান্ট্রি। উই টেক দ্যাট প্রাইড। ত্রিপুরা রাজ্যের আয়তন হচ্ছে ছোট, বাট ইন রাবার গ্রোয়িং উই আর দি সেকেন্ড লার্জেস্ট ইন দি কান্ট্রি। কিন্তু এই হাউসের মধ্যে আমরা যারা আছি, আপনারা বিশ্লেষণ করুন, এই যে রাবার চাষিরা উঠে আসছে ত্রিপুরায়, এটি কি গভর্নমেন্ট পরিকল্পনা করে উদ্যোগ নিয়ে করেছে? কিছুটা করেছে। I don't say government has not done anything, but out of 100%, maybe 10 to 20% is government initiative. যাহারাই করেছেন, কৃষকরা নিজের থেকে নিজের চেষ্টায় এই রাবারটা করেছে। কিন্তু আজকে সেকেন্ড লার্জেস্ট গ্রোয়িং স্টেটে রাবার চাষিদের কি অবস্থা, মাননীয় মুখ্যমন্ত্রী এটা নোট নেবেন, খোঁজ নেবেন, বসবেন। রাবার চাষিদের কি দুর্দশা হচ্ছে এটা জানতে হবে। রাবার প্রাইস ইজ কামিং ডাউন, ফলিং ডাউন। কৃষকদের, ধান চাষিদের ক্ষেত্রে আমরা বলি যে মিনিমাম সাপোর্ট প্রাইস MSP, I thank the Prime Minister of the country to take the initiative to support the farmers with minimum support price দিয়ে, যেটাকে উনি একটা কনসেপ্ট নিয়ে গিয়ে এলেন কৃষকদের সাথে। Why can't we give MSP for the rubber growers in our state? এইগুলো মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে। এবং রাজ্যের সরকারটা কি করছে রাবার চাষীদের জন্য? MSP তো দূরের কথা, ফরেস্ট অ্যাক্টে লেখা ছিল 25 কানিজ ল্যান্ড, যারা পর্বতবাসী, জঙ্গলে যারা বসবাস করছেন আদিবাসী, তাদের হাতে 25 কানি করে জমির পাট্টা দেওয়া হবে। কিন্তু আমাদের সরকারটা পাট্টা না দিয়ে এখন কি করছে? ভারতবর্ষের সরকারি ফরেস্ট কনজারভেশন অ্যাক্টটাকে চেঞ্জ করে কি বলছে, যারা ফসল, অর্থকরী ফসল করবে, পাহাড়ে যারা বসবাস করবে, শুধু তারা না, প্রাইভেট কোম্পানি অলসো ক্যান গো ইন দি ফরেস্ট। কৃষকরা, সাধারণ মানুষ, পাহাড়ে যারা বসবাস করছে আদিকাল থেকে, এরা উচ্ছেদ হচ্ছে। কারা আসছে? বিগ বিগ মাল্টিন্যাশনাল কোম্পানিজ। তারা ব্যবসা করবে, ট্যুরিজম লজ বানাবে, মাইনিং করবে। দে হ্যাভ এন্টার্ড। আর জমির মালিকানা এই সরকার, প্রফেসর ডক্টর মানিক সাহাজির সরকার, এই সরকারের প্রতি মানুষ অনেক কিছু আশা রাখছে। এই সরকার এসে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবো আপনার মাধ্যমে, আপনার এই কিছু সময় যে মুখ্যমন্ত্রিত্বকালীন কতজনকে জমির মালিকানা করে দিয়েছেন, এটা কিন্তু আমাদের জানার দরকার রয়েছে। এবং রাবার চাষি কৃষকদের ঋণ, ব্যাংক লোন কি হারে ত্রিপুরার, I can tell you 70% of কৃষকরা আজকে ঋণ নিয়ে তারা জর্জরিত। আমি যখন শুনি ভারতবর্ষের সরকার বহু বড় বড় কোম্পানির, আমি নাম নেব না, তাদের হাজার হাজার টাকা ঋণ মুকুব করে দিয়েছে, আমাদের এই সরকারের, আমাদের কি উচিত না যে আমার ত্রিপুরা রাজ্যে যারা 60,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা করে ঋণ নিয়েছে, তাদের ঋণ আমরা মুকুব করব না? তাদের জন্য আমরা এগিয়ে আসব না? আমাদের এই রাজ্যে আপনারা সবাই জানেন, মোস্ট অফ দি পলিটিশিয়ানস, উই নো অ্যাবাউট ইট, টি গার্ডেন লেবারার্স। আমাকে অনেকে এসে বলে যে আপনি বিরোধী দলনেতা, আমাদের কথা বলুন। 52টা চা বাগান রয়েছে ত্রিপুরায়, 52। এবং এই চা বাগানে যারা শ্রমিক হিসেবে কাজ করছেন, তারা আজকে থেকে প্রায় 80-100 বছর আগে ত্রিপুরায় এসছে। এই চা শ্রমিকদের 95% of them, I can tell you,
হাজারো যে চা বাগান শ্রমিক, 95% অফ দেম হ্যাভ নো ল্যান্ড, এবং তাদের যে দৈনন্দিন যে মজুরি, এই মজুরির বাবদ অনলি সরকারিভাবে আই এম শিওর ইট ইজ 222 টাকা করে দেওয়া হয়। চা বাগান বলতে নর্থের আমাদের যারা প্রতিনিধিরা রয়েছেন, মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরাই মহোদয় চা বাগান সম্পর্কে জানবেন যে এই চা বাগানের শ্রমিকরা কিন্তু বেহাল দশার মধ্যে আছে। তাদের খবর সরকার রাখছে না, একটু খবর নেবেন তাদের। এই বাজেটে আমি আশা রেখেছিলাম স্পেসিফিক্যালি ফর টি গার্ডেন লেবারার্স একটা সংস্থান থাকবে, তাদের বাড়ি ঘরের অবস্থা, তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য তাদেরকে যেন স্বনির্ভর করা যায়, এই সমস্ত সংস্থান আপনারা রাখবেন। নাও কাম টু দি পয়েন্ট, আমাদের পশ্চাৎপদ অংশের যারা এসসি সম্প্রদায়ের জন্য এই বাজেটে আমি তেমন বেশি কিছু উল্লেখ দেখি নাই। কর্পোরেশন করেছে, সরকার করেছে, বামেদের আমলেই করেছে, এবং ইন দি লাস্ট 6 years লেট মি টেল ইউ, এই যে এসসি কর্পোরেশন, এসটি কর্পোরেশন, ওবিসি মাইনরিটি কর্পোরেশন গুলো এটা বন্ধ হওয়ার পথে, নো মানি। পানকে পানির পিক ফেলে ফেলে এই বিল্ডিং গুলোর অবস্থা শেষ করে দিয়েছে, বন্ধ হয়ে যাবে। যারা চেয়ারম্যান আছেন আপনারাও জানবেন, নো মানি, ইউ ক্যান প্ল্যান। এসটি কর্পোরেশন, এসসি কর্পোরেশন থেকে লোন নেবে, বেকাররা লোন পাচ্ছে না। লোন নেওয়ার যে জটিলতা, এইখানে মানুষ 5,000 টাকার লোন নেওয়ার জন্য 10,000 টাকা খরচ করতে হচ্ছে। কেন ফাইন্যান্স এই বাজেটের মধ্যে এইগুলো উল্লেখ থাকবে না? মাই কোয়েশ্চেনস আর সিম্পল। আমি ওই হেন্ডারসনের মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স ওইখানে যাব না, ল অফ ডিমিনিশিং রিটার্নে সেখানে যাব না। মাই অনলি কোয়েশ্চেন ইজ ফর দি পুর পিপল অফ দি স্টেট। আরো আমি দেখে অবাক হলাম, মিড ডে মিল। মিড ডে মিল একটা বিশাল, সরকার বলছে বিশাল একটা সাকসেস, আমরা দিন দুপুরে ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া করাচ্ছি, এটা কিন্তু বিশাল জিনিস, এবং তাতে নাকি ড্রপ আউট কমবে। আমি প্রথমবার যখন এমএলএ ছিলাম, আজকে যিনি সিপিএম দলের পরিষদীয় নেতা সম্মানীয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়, উনি মন্ত্রী ছিলেন, উনি ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার ছিলেন তখন, ওনাকেও বলতে শোনা গেছে তখন যে মিড ডে মিল চালু করার ফলে ড্রপ আউট ছেলে মেয়েদের সংখ্যা কমেছে। ভেরি নাইস। কিন্তু এই বাজেটে যারা মিড ডে মিলকে চালু করবে, কাজ করবে মিড ডে মিলকে নিয়ে, তাদের যেন বেতন ভাতা ঠিক থাকে, বৃদ্ধি পায়, তার কোনো সংস্থানই রাখা হলো না। ইউ হ্যাভ টু কিপ। আমি যদি না চাই সেখানে কি করে আসবে? এন্ড দি বিগেস্ট ফ্ল আই এম টেলিং, যারা আমাদের এই লাইভ শো দেখছেন বা সরকারি আমলা, মিডিয়া, রাজ্যের সমস্ত অংশের মানুষ যারা এই আমাদের বক্তব্যকে শুনছেন, আলোচনাকে শুনছেন, আই টেল ইউ ওয়ান থিং, এটা বিপজ্জনক। মাননীয় ফাইন্যান্স মিনিস্টার, উনি বিজ্ঞ মানুষ, অর্থ দপ্তরে 1 বছরের মধ্যে অনেক নলেজ উনি গেইন করেছেন, ওনার বক্তব্যগুলো খুব ভালো লাগে, হি ইজ ভেরি স্পেসিফিক when he talks. আমি যে পয়েন্টে জিজ্ঞেস করব এটা আপনি নোট রাখবেন, বিকজ ইউ হ্যাভ টু রিপ্লাই দিস। এখানে একটা জিনিস, বিপজ্জনক জিনিস দেখেছি আমি, 26% গতবারের যে টাকা, সেই টাকা আমরা খরচ করতে পারি নাই। সিএজি রিপোর্ট বলছে, এটা অনিমেষ দেববর্মার রিপোর্ট না, আই এম সরি, সিএজি এই কথা বলছে যে 26% অফ দি প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার যে বাজেটটা হলো, এই টাকা আমরা খরচ করতে পারি নাই। হোয়াট ডাজ ইট মিন? আমাকে টাকা দেওয়া হলো, আমি খরচ করতে পারছি না, তাহলে এটা বোঝা গেল আইদার আই এম ইনক্যাপেবল অফ স্পেন্ডিং দ্যাট মানি অর আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান। আমি বিধানসভায় দাঁড়িয়ে বলছি
মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাকে 1 কোটি টাকা এখন দিয়ে দেয়, আমি রাত্রি 8টার মধ্যে আমি 1 কোটি টাকা খরচ করে ফেলব, বিকজ আই হ্যাভ স্পেসিফিক প্ল্যান। আমার এই করতে হবে, সেই করতে হবে, এভরিথিং। ইট ডাজ মিন ইউ ডোন্ট হ্যাভ প্ল্যান, প্রপার প্ল্যান নেই বলে আপনারা খরচ করতে পারেন। এইটার কিন্তু ফল হবে। এইখানে আমরা যাই বলি ডাবল ইঞ্জিন সরকার, ট্রিপল ইঞ্জিন, ফরগেট ইট। দিল্লিতে যারা বসে দেশের সরকার চালাচ্ছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট নীতি আয়োগের ফর্মুলার বাইরে কেউ যাবে না, মাননীয় অর্থমন্ত্রী এটা ভালোই জানে। Since you could not spend 26% of the allotted budget, next year আপনি দেখবেন এই বাজেটটা আমরা যখন পাঠাবো, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক আমাদের বাজেট কমিয়ে দেবে। টেক মাই ওয়ার্ড ফর গ্রান্টেড। এটা ভালো না। উই শুড বি এবল টু স্পেন্ড মানি। এবং টাকার জন্য আপনারা উপজাতি কল্যাণের, তিপ্রাসা কল্যাণের কথা বলছেন। আই এম সো হ্যাপি উইথ ইউ অল দ্যাট তিপ্রাসা কল্যাণ হবে। এইবার আমি ভেবেছিলাম যে অন্তত 1,500 কোটি টাকা টিটিএডিসি কে দেওয়া হবে। কি হয়েছে? হাউ মাচ ইউ হ্যাভ গিভেন? গত বছর আই থিঙ্ক 76 crore টিটিএডিসি কে দেওয়া হলো। এই বছর 798 করেছে। তো হোয়াট ইজ দি ইনক্রিজ ইন দি বাজেট? যেখানে আপনি নিজে জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, মাননীয় অর্থমন্ত্রী জানেন, মাননীয় অনেক মন্ত্রী মহোদয়গণ জানেন, এডিসিতে বেতন দেওয়ার টাকা নেই। সেইখানে কেন ওই টাকাগুলো, যে টাকাগুলো আমরা খরচ করতে পারছি না, we could have diverted that money, এটা আমরা করলাম না। And এই যে 26% as per CAG রিপোর্ট আমরা খরচ করতে পারলাম না, এটার ভোগান্তিকে ভুগবে কর্মচারী যাদের দিয়ে দেওয়া হচ্ছে। আমি আবারও বলছি, প্রতিটি সেশনে আমরা কর্মচারীদের সম্পর্কে বলি, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি 46% দিয়ে পাচ্ছে। আমাদের শ্রেষ্ঠ ত্রিপুরায়, আমার জন্মভূমি ত্রিপুরায়, আমাদের মুখ্যমন্ত্রীর জন্মভূমি ত্রিপুরায় আমরা 20% স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের দিয়েছি, 26% আমাদের গ্যাপ। এখন কর্মচারীদের প্রশ্ন হচ্ছে, এই 26% খরচ না করে বাজেটটা যখন কমিয়ে দেবে, আমরা কি আর দিয়ে দেখব? মাননীয় পরিষদীয় মন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, তৎকালীন বামফ্রন্ট সরকারকে একটা গানের মাধ্যমে উনি প্রতিবাদ করেছিলেন, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, দিয়ে দেখা হবে না। এটা কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আই ওয়াজ সো হ্যাপি যে গত মাসের, মনে হচ্ছে আমরা মার্চে আছি, 20 তারিখ ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অ্যাডহক প্রমোশন কে দেখাশোনার জন্য, বিশ্লেষণ করার জন্য, সরকারকে একটা পরামর্শ দেওয়ার জন্য একটা কমিটি হয়েছে। ওই কমিটি মিটিং করে কি উত্তর দিয়েছে কেউ জানা নাই, আমি জানি না। মাননীয় সদস্যরা বা মন্ত্রী মহোদয়গণরা আপনারা জেনেছেন কিনা আই ডোন্ট নো। এবং যখন মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীগণ যখন বক্তব্য রাখবেন, এই পয়েন্টটা যেন আমাদের খোলাসা করে বলেন যে ওই অ্যাডহক প্রমোশন দেখার জন্য যে কমিটিটা গঠন হয়েছে, ওই কমিটিটা কি বলেছে। দ্যাট শুড বি ক্লিয়ার। আরেকটা জিনিস দেখুন, আমাদের অনেক পলিটিশিয়ানদের মিসেসরাও চাকরি করে, হাজারো কর্মচারী বন্ধুরা আছেন। গ্র্যাচুইটি একটা বিশাল জিনিস। রিটায়ারমেন্টের পর যখন মানুষ বুড়ো হয়ে যায়, তখন তার সাথে বন্ধুদের সংখ্যাও কমে যায়। আমাকে অনেকেই বলেছে যে অনিমেষ বাবু বৃদ্ধ হয়েন না। আমি বলি কেন? বৃদ্ধ হওয়াটা অভিশাপ। আপনার বয়স কত কাকু? বলছে 82 বছর। বলছে বার্ধক্যতা নেমে গেলে বন্ধুর সংখ্যা কমে যায় এবং মনটা ঠিকই চলে, ব্রেনটা ওয়ার্ক করে, কিন্তু
হাত পা এগুলো চলে না, স্টেপগুলো যখন দেখি তখন মনে হয় আরে এটা তো ঠুক 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 করে উঠবে, কিন্তু যখন উঠতে চাই উঠতে পারি না। এটা হচ্ছে বার্ধক্যের অবস্থা। তো গ্র্যাচুইটি আসলে কর্মচারীরা যে 60 বছর টিল 60 ইয়ার্স পরিশ্রম করেছে, তখন গিয়ে সে যেন আর্থিকভাবে সুরক্ষিত থাকে, তার উদ্দেশ্যে কিন্তু একটা গ্র্যাচুইটি দিয়ে থাকে। গ্রুপ সি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে তার গ্র্যাচুইটি কত? 20 লাখ। আর আমাদের এই রাজ্যে, যে রাজ্য আমাদের, আমরা এই রাজ্যের মাটিকে যখন দিল্লি থেকে আসি তখন এটাকে ধরে একটা চুমা দেই যে আমি আমার রাজ্যে এসেছি। এই রাজ্যে গ্রুপ সি এমপ্লয়িরা যখন রিটায়ারমেন্টে যায় তারা পায় 10 লক্ষ টাকা, অর্থাৎ অনলি 50% অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। এদের বক্তব্য হচ্ছে আমাদের অপরাধটা কোথায়? আমি বললাম অপরাধ তো আমি জানি না, তবে সরকারের কাছে আমি আপনাদের এই বক্তব্য তুলে ধরবো, এই ডিফারেন্সটা কেন, এটাও যেন উত্তর দেওয়া হয়, আমি অনুরোধ করব। এন্ড নাও এই যে আমাদের ত্রিপুরা রাজ্যে অনেকগুলো ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইসের ক্ষেত্রে আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা মানুষের বক্তব্য। আমি আসলে প্রায় সময়ই ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইস মিনিস্টারকে ফোন করি। ইফ দেয়ার আর প্রবলেমস, instantly I call most of the ministers. It is not only with him, even these days মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার 2-3 বার সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। He was very positive for all the issues. আমি বলবো না যে কেন আমি মিথ্যা কথা, অসত্য কথা বলবো, যে he is not cooperative, he is not concerned about the problems of the people. He responded. তবে এই যে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইসের ক্ষেত্রে মানে এইখানেই বাজেটটা পড়ার পর বলছে যে আমরা ফ্রিতে চাল দিই। তো অনেক লোক এসে বলছে সরকার কোথায় ফ্রি দিচ্ছে, এটা তো জনগণ, এটা তো কিনে দেওয়া হচ্ছে। এদের প্রশ্ন হচ্ছে যে এমপিরা, এমএলএরা বা দেশের সমস্ত জনপ্রতিনিধিরা, ইলেক্টেড জনপ্রতিনিধিরা কোনো খামার জায়গা নিয়ে সেখানে ধরুন মন্ত্রী মহোদয় শ্রী রতনলাল নাথ মহোদয় উনি ট্রাক্টর চালিয়ে, বা ডক্টর মানিক শাহ, নিমেষ দেববর্মা, আমরা ধান চাষ, গম চাষ করে এই চালগুলো দিচ্ছি কিনা, এটা তো ওইভাবে দিচ্ছি না। এটা সরকারের কোষাগারের টাকাই কিনে এটা মানুষের কাছে দেওয়া হচ্ছে। তো এদের কথা হচ্ছে এটা তো ফ্রি না, এটার জন্য মানুষ ট্যাক্স দিচ্ছে, মানুষের ট্যাক্স থেকে, জনগণের পয়সায় কিনে এটাকে দেওয়া হচ্ছে। আমি বললাম ভাই, আমি তো ফ্রি চাল পাচ্ছি না, আর 40 লক্ষ মানুষের মধ্যে 29 লক্ষ মানুষ এই ফ্রি চালের আওতাধীন এসছে। তো আমি সরকারের কাছে বলবো যে যেহেতু 29 লক্ষ মানুষকে দিয়েই ফেলেছে, 40-এর মধ্যে 40 লক্ষ মানুষ কেন ফ্রি চাল পাবেন? হয়ে যাক সবার, আমার ওইখানটায় আসুক, এটা হচ্ছে দাবি। এটা আসলে ফ্রি কিনা মানুষ এটা পরিষ্কারভাবে জানতে চায়, এই চাল দেওয়া এটা ফ্রি কিনা। দিস ইজ ওয়ান। আরো একটা কথা হচ্ছে যে অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড অ্যানিম্যাল রিসোর্সেস, এই দপ্তরের সংক্রান্ত কিছু কথা রয়েছে। এইখানে কি হচ্ছে? বলছে পিগারি বন্ধ হয়ে গেছে, গটারি বন্ধ হয়ে গেছে। একমাত্র ত্রিপুরা রাজ্যে মানুষ, আমি বলি যাই বলুন, যে মাছ চাষে আমরা স্বয়ংভরতা অর্জন করার লক্ষ্যে এগিয়ে চলেছি। কোথা থেকে মাছ আসছে? অন্ধ্র, হায়দ্রাবাদ, তারপর বাংলাদেশ থেকে আসছে, বম্বে থেকেও আসছে কিছু কিছু মাছ, ওয়েস্ট বেঙ্গল থেকে তো আসছে। মানুষ বলছে আমাদের মাছটা কোথায়? এই যে সরকার বলছে মাছ চাষে আমরা প্রায় অলমোস্ট স্বয়ংভরতা অর্জন করেছি, তাহলে আমাদের মাছটা গেল কোথায়? এটা কিন্তু আমি হাসলাম প্রথম। জনগণের প্রশ্নের আর সীমা নাই, জনগণ প্রশ্ন করতেই পারে। মাননীয়
ফিশারি মিনিস্টার যখন বক্তব্যটা করবেন এই ব্যাপারটা আপনি আমার উদ্দেশ্যে তো বলবেন, জনগণের উদ্দেশ্যে এটার একটা উত্তর দেবেন যে আমাদের মাছটা গেল কোথায়, যে আমরা যদি স্বয়ংবরতা অর্জন করি আমাদের মাছ কোথায়। আর এটা যে মাংসে আমরা স্বয়ংবর না, একমাত্র একটা মাংসে আমরা স্বয়ংবর। আপনি জানেন আমাদের ত্রিপুরা মহিলারা যদি শুকরের চাষ না করতো শুয়োরের মাংস এই বাজারে হইতো না, এবং শুকরের মাংসই কিন্তু সাফিসিয়েন্ট ইন ত্রিপুরা মার্কেট। এবং এটা যদি না হতো আমরা কিন্তু ব্রয়লার ট্রয়লার খেয়ে আর্থ্রাইটিস বিভিন্ন রোগে আমরা শেষ হয়ে যাব। এখন কেন এমএলএরা মন্ত্রীরা আমরা যখন খাই, আমি অনেকের দিকে তাকাই, বলছে মুরগির মাংস, এটি কি বলছে, ব্রয়লার না, কান্ট্রি চিকেন চা। তো এইটার জন্য তো বাজেটে রাখতে হবে। সরকার হ্যাজ টু টেক ইনিশিয়েটিভ টু গ্রো দিস পোল্ট্রি 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 অনলি শুকরের মাংস। তো এই যে শুকরের মাংসটা হচ্ছে, তাহলে ত্রিপুরা মহিলাদের জন্য এখানে কেন বাজেট রাখা হবে না? তাদের স্বয়ং সম্পূর্ণ করার জন্য তাদেরকে আরো বেশি যেন এই কি বলে শুকর যেন তারা পালতে পারে, তার কেন ব্যবস্থা হবে না? আমি এটাই অনুরোধ করব সরকারের কাছে, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যানিম্যাল রিসোর্সেস মন্ত্রী মহোদয় যখন বক্তব্য করবেন আপনি আশ্বস্ত করবেন গ্রামীণ মহিলাদের যে মা ও বোনেরা আপনারা চিন্তা করবেন না, আই এম দি মিনিস্টার অফ ত্রিপুরা, আই এম এনশিওরিং ইউ আপনারা লক্ষ লক্ষ টাকা ঋণ পাবেন, অনুদান পাবেন। আপনি দেখবেন in tomorrow's newspaper and in tomorrow's sun rising you will become the star of Tripura. এবং পাওয়ার ডিপার্টমেন্ট, দি মোস্ট পপুলার মিনিস্টার আমার কাছে, আমি এটা জনসমক্ষেই বলি, আমাকে অনেকে বলে ওনার প্রতি আপনার এত ভালোবাসা কেন? ভালোবাসা তো হচ্ছে কাজের, কর্মের, আলাপ আলোচনা। আমি যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দৈনন্দিন আলোচনা করি দেখবেন আমাদের মধ্যে এই রাজনীতির বাইরেও আরো বেশি বন্ধুত্বতা চলে আসবে। আলোচনাই হচ্ছে মূল কারণ। পাওয়ার ডিপার্টমেন্টে একটা খুব খারাপ ব্যাপার চলছে, কিন্তু পাওয়ার ডিপার্টমেন্টে আপনার বাড়িতে সুইচ গেল, মিটার বক্স গেল, ওয়্যার গেল, এভরিথিং ভোক্তাকে দিতে হবে। নাথিং ইজ ফ্রি নাও, কিচ্ছু নেই। বলছে এত এক্সপিরিয়েন্স মিনিস্টার, উনি এটাকে দেখবেন না? আমি বলছি এই কথা আমি বিধানসভায় দাঁড়িয়ে ওনার চোখে চোখ রেখে আমি বলবো, আমি কিন্তু বলেছি, এটা উত্তর দেবেন আপনি, যে গ্রিড, মিটার, মেইন সুইচ, কেবল, নাথিং, সব ভোক্তাদের, অর্থাৎ ইংরেজিতে এটাকে বলো কনজিউমারদের কিনে দিতে হবে। ওই জিবি হাসপাতালে যেটা হয়, স্যালাইন, ভিটামিন, ট্যাবলেট, এভরিথিং রুগীর পরিবারকে কিনে দিতে হবে, নতুবা তুমি মৃত্যুবরণ করে ডেড বডি নিয়ে বাড়িতে চলে যাও, এই অবস্থা। তো whereas the slogan by the government is we are self-reliant on power generation, বিদ্যুৎ উৎপাদনে ত্রিপুরা স্বয়ংবরতা লাভ করেছে, ভেরি গুড, উই হ্যাভ সারপ্লাস বিদ্যুৎ বিক্রি হচ্ছে এখান থেকে। তো আমাদের সারপ্লাস বিদ্যুৎ উৎপাদন করার পরও বিদ্যুতের মাসুল কেন বৃদ্ধি পাবে? কেন ভোক্তাদের থেকে বেশি টাকা নেবে? আসলে এই সমস্ত জিনিস ব্রেইনটাকে কিন্তু শার্প করে দেয়। আমি মাননীয় বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ করব, যখন আপনি বক্তব্যতা করবেন এই বিষয়টা বলবেন যে আমরা বিদ্যুৎ মাসুল কেন বৃদ্ধি করছি, কেন আমরা মানুষকে বলছি সমস্ত পার্টস আপনারা কিনে দিন তবেই আমি এই কাজগুলো করে দেব। এই উত্তরগুলো আপনি নিশ্চয়ই দেবেন, এটা আমার আশা এবং বিশ্বাস থাকবে আপনি দেবেন। আর এটা হলো, এখানে দেখুন এই যে এমএলএদের, মন্ত্রীদের বেতন ভাতার বিলটা এলো না, আই এম ডিপলি শক।
এবং ওই মিটিংয়ের মধ্যে আমি কিন্তু আই ওয়াজ সো সিরিয়াস, আই ওয়াজ সিটিং ইন বিটুইন জিতেন্দ্র চৌধুরী মহোদয় অ্যান্ড পরিষদীয় বিষয়ক মন্ত্রীর মাঝখানে বসে, দিস সাইড ইজ অলসো মাচ এল্ডার ব্রাদার, দিস সাইড অলসো মাচ এল্ডার ব্রাদার। অনেকগুলো খাওয়া দাওয়া হলো মিটিংয়ের মধ্যে, আমি খাইনি, কারণ আই ওয়াজ সিরিয়াস ইন দি বিল। যে এমএলএদের মন্ত্রীদের বেতন ভাতা বৃদ্ধি হবে, এটা আমারও তো বৃদ্ধি হবে, এটা এই বিধানসভায় আনা হয়। আই ওয়াজ শক, কেন আনা হলো না? এভরিথিং প্রিন্টেড, হাউসে শুধু প্লেস করা। এটার মনে হয় একটা কারণ হতে পারে যে মেবি পার্লামেন্ট ইলেকশন আছে, জনগণ কি বলবে? জনগণ কি বলবে? জনগণ কি চায় যে এমএলএরা ফাটা জামা পরে জনগণের কাছে যাক? দে অলসো নো ইফ দেয়ার লাইফ ইজ এনহ্যান্সড, আওয়ার লাইফ অলসো ক্যান বি এনহ্যান্সড। যে যাই লিখুক, আমি ক্ষমা চাইব, কিন্তু এটা ছিল আমাদের আলোচনা। কিন্তু এই 26% টাকা খরচ করতে না পেরে যদি বাজেটটা কমিয়ে দেয়, তখন কি এই বিলটা উত্থাপন হবে কিনা, এটাও আমার প্রশ্ন থাকবে। এবং দিস হ্যাজ টু বি আনসার্ড অ্যাট দ্যাট টাইম। আমি আর একটা জিনিস দেখেছি, এই বাজেটের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী উভয়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এমজিএন র্যাক্স, আগে কি ছিল? এমজিএন রেগা, এখন হচ্ছে এমজিএন র্যাক্স স্কিম। আমার কাছে, আপনার কাছে, ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে এমজিএন র্যাক্স ইজ সামান্য জিনিস, বাট ফর গ্রামীণ গরিব পরিবার, গ্রামে যারা বসবাস করছে, এমজিএন র্যাক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। আমি খবর নিয়েছি আজকে বক্তব্য দেওয়ার আগে যে এই পর্যন্ত এমজিএন র্যাক্স প্রকল্পে 100 দিনের যে কাজের গ্যারান্টি, তার মধ্যে কতদিন কাজ দেওয়া হয়েছে? নট মোর দেন 66 to 67 days। এই বছর চলে যাবে, ইন দি নেক্সট ফিউ ডেজ এই ফাইন্যান্সিয়াল ইয়ার ফিনিশড। এখনো কিন্তু 30-35 দিনের মতো কাজ দিতে হবে। অ্যানাদার পয়েন্ট হচ্ছে, যাই কাজ হয়েছে ফর 5 months বিল ইজ পেন্ডিং, এবং এই শ্রমিকদের টাকা দেওয়া হচ্ছে না। আই এম টেলিং, খবর নিয়ে দেখুন। আমি যখন খবর নিয়ে দেখলাম যে টাকা কেন দেওয়া হচ্ছে না, দি প্রবলেম ইজ উইথ দি স্টেট গভর্নমেন্ট। আপনি বা আপনাদের সরকার, আপনার সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, সম্মান দিয়ে আপনাকে বলছি, 270 কোটি টাকার মতো যা খরচ হয়েছে, এটার ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনি দিতে পারেননি। অ্যান্ড বিকজ অফ দ্যাট মহামান্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা আটকিয়ে দিয়েছে। Why it is to happen? এই গরিব মানুষের কি হবে? We must think about that. এবং এইটা যেন যে কোনো মাননীয় মন্ত্রী মহোদয়, অর্থমন্ত্রী হোক, মাননীয় মুখ্যমন্ত্রী হোক, যখন বক্তব্য রাখবেন, প্লিজ রিপ্লাই টু দিস পয়েন্ট। রেগা শ্রমিকরা জানতে চায়। আরেকটা হচ্ছে হেলথ। হেলথ আপনার ভালো দরকার, আমার দরকার, ফর এভরি ওয়ান অফ আস। এই হেলথ বাজেটটা আমি যখন দেখেছি, সেদিন মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আসলে ভালো কাজ করলে তো ধন্যবাদ জানাতে হয়, এবং লিখিতভাবে স্বাস্থ্য, মাননীয় অধ্যক্ষ মহোদয় 18 নম্বর পয়েন্টে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এই সুযোগে, অর্থাৎ কোন সুযোগে? বাজেট ভাষণ দেওয়ার সুযোগে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023 বাস্তবায়নের জন্য ধন্যবাদ দিতে চাই। এই সুযোগ ছাড়াও প্রতিনিয়তই আমি ধন্যবাদ দেব। কিন্তু হেলথ বাজেটটা আমি যখন দেখি, এই যে হেলথ বাজেটটা আপনারা এট এ গ্ল্যান্সে রেখেছেন, স্যার প্লিজ সি দিস বাজেট। আই থিঙ্ক ইট ইজ রাফলি I don't know, some 6.71% রেখেছেন in health. Is it 6.21%? এই বাজেট দিয়ে এতগুলো মানুষের, এত পরিবারের 5 লক্ষ টাকা করে এটা কি হবে? কোথা থেকে দেবেন?
এই বাজেটটা এত বাজেট কম কেন? ইট ইজ মাই কোয়েশ্চেন। নাকি আবার ওই এইচডিএফসি এরগো প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো প্রাইভেট বীমা সংস্থাকে দিয়ে এটা করাবেন? এটা হবে না কিন্তু। এটা তো যে কোনো ব্যক্তি, আই হ্যাভ টেকেন হেলথ ইন্স্যুরেন্স ফ্রম রিলায়েন্স, আমি নিতে পারি। যেহেতু সরকার বলছে, মুখ্যমন্ত্রী বলছেন এই 5 লক্ষ টাকার কাভারেজ হবে এই যোজনায়, গুড, বাট হোয়াই দি বাজেট ইজ লেস? আমি কেন বাজেটটা বেশি কেন করেছেন এটা প্রশ্ন তুলছি না, হোয়াই দি বাজেট ইজ লেস? আরো একটা বিষয় এখানে একদম ইয়েভাবে দিয়েছেন, লোন। রাজ্য সরকার লোনের ইন্টারেস্ট দিতে দিতে অবস্থা শেষ। পেমেন্ট অফ ইন্টারেস্ট 5.34%। আপনারা দেখবেন স্টেটমেন্ট 6 পেজ নাম্বার 7, এই বাজেট এট এ গ্ল্যান্স এটা দিয়েছে। রিপেমেন্ট অফ লোনস, এটাও তো লোনের ব্যাপারই, 2.04%। সব মিলিয়ে কিন্তু 7.38%। আমরা শুধু এই 27,800 সামথিং কোটি টাকার মধ্যে এত শতাংশ টাকা কিন্তু ঋণের পরিশোধ করতে করতেই শেষ। মাই পয়েন্ট ইজ, তাতে কি হচ্ছে? বিকজ অফ দ্যাট ইউ হ্যাড টু রিডিউস দ্য বাজেট ইন রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত। আপনি দেখুন কি কি পরিমাণে, হোয়াট ইজ দি বাজেট? একটা পঞ্চায়েত, ত্রিপুরার 70 থেকে 80% মানুষ তারা এখনো দরিদ্র বলে পরিচিত। এই মানুষগুলোর তাদেরকে উপেক্ষা করে এই টার্গেটটাকে বাদ দিয়ে আমি যদি একটা বাজেট করি, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে? আই এম অনলি কোয়েশ্চেনিং। যদি হয় আমাকে প্রমাণ করুন কেন পঞ্চায়েত ডিপার্টমেন্টে, ভিলেজ কমিটিতে এই বাজেট এত কম হবে? আমাদের এই বাজেটের মধ্যে ওই দরিদ্র লোক 29 লক্ষ 30 লক্ষ লোককে আমাকে টার্গেট করে বাজেটটা তৈরি করতে হবে। And this has not happened in this budget. I can tell you, sir, this budget, although it has been printed in glossy paper, গতবারের চেয়ে এইবার কিন্তু কালার কম্বিনেশন, প্রিন্টিং আরো ভালোভাবে হয়েছে। বানান টানান খুব শুদ্ধভাবে লিখেছেন অর্থমন্ত্রীর যারা এই বাজেটটা প্রিন্ট করেছে। আমার মনে হচ্ছে গতবার আমাদের আলোচনার পর ভালো একটা প্রিন্টিং হাউসে গিয়ে এটা করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তবে একটা জিনিস, এইখানে বাজেট ভাষণের সর্বশেষে লিডার অফ অপোজিশন কি প্রশ্ন করে সরকারের কাছে? STGT বেকার, দিস ইজ 4th সেশন ইন দি 13th অ্যাসেম্বলি। আমি কিন্তু এসটিজিটি বলে চিৎকার করছি। 22 সেপ্টেম্বর 2022 তারা পরীক্ষা দিয়েছে, এখনো রেজাল্ট বেরোলো না। দে আর কোয়েশ্চেনিং মি। এই মোবাইলটা যখন আমি চালু করি, হাজারো লোক আমাকে বলছে, স্যার নিনি ইয়াকুঙ্গো ক্লাই খুলমুই ননো সাও চিনি এসটিজিটি কখনো কি যাচ্ছেন? মানে কত মানুষ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, SMS দিয়ে জিজ্ঞেস করছে এসটিজিটির ব্যাপারটা বল। আমি বললাম, ভাই কোনো গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক দেশে বিরোধী দল চাকরি দিতে পারে না। আমি বলছি বিরোধী দল শুধু প্রশ্ন করতে পারে, চাকরি দেবে কারা? চাকরি দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। চাকরি দেবেন কে? সিরিয়ালের 2 নম্বর মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়। চাকরি দেবেন কে? অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আমি পারবো না, আমি অনলি প্রশ্ন করতে পারবো। এদের পক্ষে আমি মাননীয় সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি, আপনি যখন বক্তব্য করবেন, এই এসটিজিটি বেকারদের যে পরীক্ষাটা হলো 2022 সালে, রেজাল্টটা কবে হবে মানুষ এবং আমি জানতে চাই। আর এটা হচ্ছে, এটা 2 নম্বর প্রশ্ন আসছে, নেট স্লেট পিএইচডি, এটা নিয়ে যারা বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিভিন্ন প্রতিষ্ঠানে যারা পরীক্ষা দিয়েছে, দেবে, সরকার গত 6 বছরে কোনো রিক্রুটমেন্ট উল্লেখযোগ্যভাবে করে নাই, তাদের বয়সের সীমা পেরিয়ে যাবে। এখন এদের প্রশ্ন হচ্ছে, চাকরি যেহেতু দিতে পারে নাই,
নেট পিএইচডি স্লেটের ক্ষেত্রে বয়স সীমা যেন 5 বছর বৃদ্ধি করা হয়, এটা তাদের দাবি, এটাকেও একটু বলবে। আর আমাদের 3 নম্বর, অনলি 5টা কোয়েশ্চেন থাকবে, আমি বেশি প্রশ্ন করব, এটা আমার প্রশ্ন থাকবে জনগণের পক্ষে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কর্মচারীরা বলছে যে আমাদের দিয়ে দেওয়া হবে কিনা, হ্যাঁ বা না। যেমন মাননীয় চেয়ারম্যান এখন আছেন, উনি খুব বিনয়ী মানুষ, হেসে আমার দিকে দেখছেন, এবং যেমন বলছে স্পিকার সাহেব আজকে বলেছেন এত কিছু বলার দরকার নেই, করবেন কিনা, হবে কিনা জিজ্ঞেস, আমিও জিজ্ঞেস করছি কর্মচারীদের দিয়ে দেওয়া হবে কিনা, হ্যাঁ বা না, বাস। আর জুমিয়াদের পক্ষে এই জুমিয়া পুনর্বাসন আগামী কয়েক বছরের মধ্যে শেষ হবে কিনা, এটাও কিন্তু জুমিয়া অংশের মানুষরা এরা জানতে চায় এই সরকারের থেকে, যে 2টা শুকর এইসব নিয়ে আমাদের কিছু হবে না, এবং আমাদের চিরকালের জন্য আমরা যেন জুমিয়া পুনর্বাসন পাই। এই সরকার, মোদিজির আশীর্বাদ প্রাপ্ত ত্রিপুরা রাজ্যের সরকার, এটা যেন ব্যবস্থা গ্রহণ করেন, এটা তাদের প্রশ্ন। আর এই যে অ্যাসেম্বলিতে আমরা দাঁড়িয়ে বক্তৃতা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্পিকার ওনার রুম থেকে এটা শুনছেন, মাননীয় চেয়ারম্যানকে আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় বিষয়ক মন্ত্রী মহোদয়ের নজরে আনছি। অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট বলছেন যে এই অ্যাসেম্বলিটা চলবে এখানে যদি কর্মচারী না থাকে। লাস্ট 6 ইয়ার্স অনেক রিটায়ারমেন্ট হয়ে গেছে, নো রিক্রুটমেন্ট, নো রিক্রুটমেন্ট। 1963 থেকে আমি দেখেছি, আমি রেকর্ড, আমি কিন্তু কালকে বমি করে দিয়েছি, কারণ বাইরের থেকে এসেই পড়াশোনা করতে করতে 8:30টার সময় বমি করে দিয়েছে, মাথা ঘুরে। তারপর আমি বললাম জনগণের জন্য প্রশ্নটা করতেই হবে, এবং হি অনলি টট মি। পূর্বতন বিরোধী দলনেতায় আমাকে এটা শিখিয়েছেন যে পড়তে হবে, জিজ্ঞেস করতে হবে, না আমি আস্কিং। 1963 থেকে এটলিস্ট এই 6 বছরের আগ পর্যন্ত, অর্থাৎ ওনারা যখন ছিলেন, মিনিমাম এভরি ইয়ার 8-10 জন করে রিক্রুটমেন্ট হতো এই বিধানসভায়। হোয়াই ইন দি লাস্ট 6 ইয়ার্স ইট হ্যাজ স্টপ? এটা আমার প্রশ্ন। যদি এই পবিত্র বিধানসভাকে স্মুথলি, এখন তো ওইখানে বক্স টক্স দেখা গেছে, এখানে লিখা আছে চ্যানেল 1 ককবরক, চ্যানেল 2 বেঙ্গলি, চ্যানেল 3 ইংলিশ, এগুলো হচ্ছে। যেহেতু এটা হচ্ছে, কর্মচারীরা যেন আরো সংখ্যায় বৃদ্ধি পায়, কাজ যেন তারা স্মুথলি করতে পারে, রিক্রুটমেন্টের ব্যবস্থা করবে। আর পরিশেষে একদম 1.5 মিনিটের মধ্যে আমি শেষ করছি, যে ককবরক চ্যানেলে যারা বলবে তাদের কিন্তু সংখ্যাটা বেশি করে দেবেন, কারণ ককবরক থেকে বাংলায় বলতে হবে, ককবরক থেকে ইংলিশটাকে করতে হবে। ইংলিশ, এটা তো বাস্তব, কারণ ইংলিশে যারা বলবে এরা বাংলায়, আমি জানি না ইংলিশ কেউ বললে ককবরক ব্যাপারও তো আছে। তাহলে ককবরক যারা ট্রান্সলেট করবে, এদের এক্সপার্টাইজটা ইংলিশে থাকতে হবে, বাংলায় থাকতে হবে, হিন্দিতে থাকতে হবে, দেন অনলি দে ক্যান ট্রান্সলেট। আপনারা ভেবে দেখুন, বাংলায় যারা করবেন তারাই করবে, আবার ইংলিশে তার। সো ককবরক ট্রান্সলেটরের সংখ্যা, ওই সুনীল গাভাস্কাররা বা অন্যান্য ক্রিকেট কমেন্ট্রিরা যারা বসে কমেন্ট্রি করেন, ওই কমেন্ট্রি বক্সে কিন্তু ওই সংখ্যাটা বাড়িয়ে নেবেন, তাতে কিন্তু সুবিধা হবে। জাস্ট লজিক্যালি থিঙ্ক, আমি ককবরকবাসী বলে এটা ডিমান্ড করছি না, কারণ দে হ্যাভ টু ট্রান্সলেট মোর, এইটুকু বলছি। এবং এই বাজেটটাকে অন্তত এইবার যদি সুযোগ থাকে, আমি যে পয়েন্টগুলো বললাম এগুলো সংশোধনে আনা যায় কিনা দেখুন, আর যদি নাও আনা যায় অন্তত অ্যাকসেপ্ট করুন, এবং বক্তব্যের মাধ্যমে ত্রিপুরার 40-41 লক্ষ মানুষকে আশ্বস্ত করুন যে বিরোধী দলনেতা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আগামী দিন আমরা কনসিডার করব জনগণের স্বার্থে। এই কথা বললে আমি খুব খুশি হব। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।
এবার বলবেন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। 20 মিনিট সময়। ডিবেট তো স্যার, ডিবেট যেহেতু স্যার একটু এদিক সেদিক হলে ভালো হয়, এদিক থেকে শুনে না বলুন, আপনি বলুন, তারপর আমি ওইদিকে যাবো। আর পরে বলবো একটু, ট্রেজারি ব্যাংক থেকে শুনি একটু। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার বলবেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস। 10 মিনিটের মধ্যে আমার অনুরোধ রইল শেষ করবেন। 10 মিনিট? ইয়েস। তাই তো পত্রিকা শুরু করুন, এটাই তো কারণ সংখ্যায় বেশি আছে, সময়ে কভার করবে না। মাননীয় চেয়ারম্যান মহাশয়, গত 1 মার্চ ত্রিপুরার সরকারের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2024-25 অর্থবৎসরের জন্য 27,804 কোটি 67 লক্ষ টাকার বাজেট এই মহতী সভায় পেশ করেছেন। আমি প্রথমে এই বাজেটের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে মাননীয় অর্থমন্ত্রী তিনি ওনার প্রারম্ভিক ভাষণে তিনি উল্লেখ করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মহান নেতৃত্ব ও মার্গদর্শনে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহাশয়ের সুযোগ্য নেতৃত্বে আমাদের রাজ্য প্রগতি ও বিকাশের পথে অগ্রসর হচ্ছে এবং বাজেট হলো একটা সরকারের দর্পণ। সরকারের দিশা কি, সরকারের লক্ষ্য কি, সরকার জনগণের জন্য কি করছেন সেটা এই বাজেটের মধ্যে প্রতিফলিত হয়। তো এই চিন্তাধারা মাননীয় অর্থমন্ত্রী কার থেকে পেয়েছেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দিশাকে এই বাজেটের মধ্যে প্রতিফলিত হয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতবর্ষের মানুষকে 4টি শ্রেণীতে তিনি ভাগ করেছেন। আমরা আগে রাজাদের আমলে, বল্লাল সেনের আমলে আমরা শুনেছিলাম সমাজ 4টি শ্রেণীতে সমাজের মানুষ বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবং নরেন্দ্র মোদীজি যে 4টি শ্রেণীতে মানুষকে ভাগ করেছেন এই বাজেটে প্রত্যেকটাতে তার প্রতিফলিত হয়েছে। সেগুলি হলো: 1, তিনি বলছেন গরিবের কল্যাণ করো, রাজ্য শক্তিশালী হবে, দেশ শক্তিশালী হবে। 2, মাতৃশক্তিকে শক্তিশালী করো, মাতৃবন্ধনা করো, তার জন্য পার্লামেন্টে 33% মহিলাদের জন্য রিজার্ভেশন করা হয়েছে। 3 নাম্বার, যুব শক্তিকে তাদের কর্ম উদ্যোগকে কাজে লাগাও, অর্থাৎ যুব শক্তিকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আত্মনির্ভর করো, তাহলে দেশ অগ্রগতির পথে উন্নতি হবে। এবং 4, তিনি বলেছেন ভারতবর্ষ নয় পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এই শব্দ উচ্চারণ করেনি। তিনি বলছেন কৃষক হলো অন্নদাতা। কৃষকদের উন্নয়ন দেশের উন্নয়ন। কৃষকদের প্রত্যেকটি কাজে আমরা যদি তাকে শক্তিশালী করতে পারি, দেশ আপনাই উন্নতি হবে। আজকে আমরা এখানে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, এখানে যারা সরকারি আধিকারিকরা রয়েছেন, আমার এখানে সাংবাদিক ভাইয়েরা বোনেরা রয়েছেন, আমরা প্রত্যেকে কৃষকরা সকালে মাথার ঘাম পায়ে ফেলে যখন উৎপাদন করে, তখন সেই উৎপাদনের উপরে আমাদের জীবন জীবিকা নির্বাহ করে। তার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকের জন্য তার প্রত্যেকটি পরিকল্পনা, প্রথম প্রধানমন্ত্রীর কৃষি সম্মান নিধি 6,000 টাকা করে প্রত্যেক কৃষকের সেটা দেওয়া হয়েছে। এবং কৃষকদের যাতে আরও বেশি করে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য সমস্ত পরিকল্পনা মাননীয় অর্থমন্ত্রী এই বাজেটের মধ্যে রেখেছেন। আমি আমার বাজেটে প্রায় 101টি এখানে প্যারা রয়েছে, সবগুলো সম্পর্কে বলার তো সুযোগ আপনি বলে দিয়েছেন 10 মিনিট। আমি শুধু কৃষক, পশু এবং মৎস্য
আমি কৃষিকাজের সঙ্গে যুক্ত। আমি 3টি বিষয়ের উপরে আলোচনা করব। আমি আলোচনার আগে আমি এই কথাটি না বললে না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহাশয়কে ধন্যবাদ জানানো যদি না জানায় সেটা অপূর্ণ থেকে যাবে। এই কারণে গত 9 ফেব্রুয়ারি অমরপুরে 50 বেডে ফিল্ড হেলথ সেন্টারের এবং সিজারিয়ান ওটিটিপির শুভ উদ্বোধন করেছিলেন 9 তারিখ। 29 তারিখ আমি মাননীয় মুখ্যমন্ত্রী বাসভবন, আমাদের একটা মিটিংয়ে আমরা সেখানে ছিলাম। ডাক্তারবাবু আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে 2টো সিজারিয়ান পদ্ধতিতে 2টো ছেলের জন্ম হয়েছে, একটা মেয়ে আর একটা ছেলে, একজন জনজাতি আর একজন বাঙালি। ত্রিপুরার অমরপুরের মানুষের দীর্ঘদিন প্রত্যাশা মাননীয় মানিক সাহা মহাশয়ের হাত ধরে সেই প্রত্যাশা পূরণ হয়েছে না, সেটা বাস্তবে রূপ পেয়েছে 2জন সন্তানের মধ্যে দিয়ে। এই 2জন সন্তান 29 তারিখ জন্ম হয়েছে। 2028 আবার বিধানসভা, তাদের জন্মদিন 2028 আবার হবে, 4 বছর হবে না, কারণ 29 তারিখ লিপিয়ার রয়েছে, অর্থাৎ আমরা 4 বছর পরে, অর্থাৎ 29 তারিখ আসবে, 28-এ যখন আবার বিধানসভা হবে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অমরপুরবাসীর তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই কারণে আগেও মানিক সরকারের রাজত্ব ছিলেন, মানিক ছিলেন, আর বর্তমানে মানিক সাহার রাজত্ব চলছে। এক মানিক নকল মানিক, শুধু ভাষণ দিতেন, প্রতারণা করতেন, আর মানিক সাহা মহাশয় প্রমাণ করে দিলেন খাঁটি মানিক। ত্রিপুরার আমাদেরকে সেই সিজারিয়ান ব্যবস্থা করে গ্রামের মানুষ। এখানে বিরোধী দলনেতা, উনি আমার থেকেও বাংলা ভাষা শব্দ আমি ওনাকে অনুসরণ করি, খুব ভালোভাবে বলে। এই যে 2জন সন্তানের জন্ম হয়েছে, একজন এডিসি এরিয়ার মধ্যে রয়েছেন, সেটা আমার বিধায়ক পাঠানলাল মহাশয় রয়েছেন, ওনার বিধানসভা কেন্দ্র 41 এমপি কেন্দ্রের পড়ইমুড়াতে। আমি সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে আরেকটা বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি। এই সভাতে, এই বিধানসভাতে আমি অমরপুরদীপুরের রোডের কথা বলেছিলাম। এখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি গুরুত্ব দিয়ে দেখব, যেমন বলা তেমনই করা। সম্ভবত 29 বা 30 তারিখে গুয়াহাটিতে, অক্টোবরের গুয়াহাটিতে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন কুমার গডকরির সঙ্গে মিটিং হয়েছিলেন। তিনি সেখানে গুরুত্ব দিয়েছিলেন সেটার উপরে, এবং নীতিন গডকরিকে বলেছেন যে 4টি রাস্তা রয়েছে, সেগুলিকে জাতীয় ন্যাশনাল হাইওয়ে অন্তর্ভুক্ত করার। এই বাজেটে 56 নম্বর পেড়াতে সেটা উল্লেখ রয়েছে। আপনি সেখানে এই রাস্তাটি এবার মাননীয় অর্থমন্ত্রী যখন ঘোষণা করছেন, আমি শুনে খুশি হলাম যে 4টি সড়ককে জাতীয় সড়ক হিসাবে ঘোষণা করা হয়েছে, যার সর্বমোট দৈর্ঘ্য 229.25 কিলোমিটার। এই রাস্তাগুলো হলেন কমলপুর থেকে শান্তিবাজার ভায়া আমবাসা গন্ডাছড়া অমরপুর হয়ে। দ্বিতীয় রাস্তাটি হচ্ছেন শান্তির বাজার থেকে বিলুনিয়া 40 কিলোমিটার। তৃতীয় রাস্তাটি চম্পটনগর টু উদয়পুর ভায়া খুমলুম এবং জম্পই হিল। তৃতীয় রাস্তাটি অমরপুরদীপুরের রোড। আপনারা এখানে অনেকে যখন যান যে জিগজাগ রোড রয়েছে, কবে সেটা ডাবল লেনের রূপ পাবে। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর এই দৃঢ় পদক্ষেপের জন্য এবং মাননীয় অর্থমন্ত্রী এবার বাজেটে সেটা উল্লেখ করা হয়েছে, তার জন্য আমি অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় চেয়ারম্যান মহাশয়, এখানে আলোচিত হচ্ছে কি কৃষির উপরে। আমি আপনাদেরকে বলছি যে এবার 2024-25 অর্থ বছরে বাজেটে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট সেক্টরে 1721 লক্ষ টাকা বেশি বরাদ্দ করা হয়েছে, এবং যা আগের বারে বাজেট থেকে 19.88% বেশি। তাইলে এই সরকারের দিশা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী
অন্নদাতাদের কিভাবে আত্মনির্ভর করা যায় তার জন্য। কৃষকের আয় দ্বিগুণ হয়েছে। আগে ধান কত টাকা মন ছিল? 300 থেকে 350। এবার বাজেটের মধ্যে সেটা বলা হয়েছে 1 কেজি ধানের দাম 21 টাকা 83 পয়সা। সরকার ধান কিনছে 21 টাকা 83 পয়সা, আর চাল দিচ্ছে কত? 13 টাকা। আমি মাননীয় এখানে খাদ্যমন্ত্রী রয়েছেন সুশান্ত চৌধুরী মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করব যে মাথা পিছু 5 কেজি করে চাল দেওয়া হচ্ছে। এটা উপলব্ধি করেছেন যে 5 কেজি করে পরিবারের হয় না, তার জন্য এবার প্রায় 9 লক্ষের উপরে রেশন কার্ড পিছু আরো 5 কেজি করে চাল বাড়িয়ে দিয়েছেন, যাতে গরিব মানুষের কোনো অসুবিধা না হয়। যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন গরিবদের আত্মনির্ভর করা। এখানে বলা হচ্ছে গরিবদের টাকা দিচ্ছে, এটা তাদের টাকা, সব টাকাই তো সরকারের টাকা। সরকারের কাম সঠিকভাবে কোথায় টাকাটা খরচ করলে পরে জনগণের লাভ হবে, মানুষ যাতে ভুখা না থাকে, মানুষ যাতে উপাস না থাকে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 80 কোটি মানুষ, গরিব মানুষ যাতে অনাহারে মৃত্যুর কোলে ঢলে না পড়ে, তার জন্য সরকারের টাকাই সঠিকভাবে গরিব মানুষকে দেওয়া হচ্ছে। মানুষ যাতে গরিব মানুষ দুবেলা দুমুঠো ভাত খেয়ে তারা কর্মসংস্থান করতে পারে। এক গরিব অর্থাৎ দান করা, ফ্রি দেওয়া কোনো সরকারের এটা বড় কাজ নয়। সব কিছু আমরা ফ্রি করে দিলে পরে সরকার কিসের উপর চলবে? সরকার যেমন গরিবদের চাল দিচ্ছেন, সঙ্গে সঙ্গে যাতে কৃষির উৎপাদন ব্যাহত না হয় তার জন্য সরকার আবার ন্যায্য মূল্যে কৃষকদের থেকে ধান ক্রয় করা হচ্ছে, এই কারণে যাতে উৎপাদনে যাতে ব্যাঘাত না ঘটে, অর্থাৎ ব্যালেন্স মিলে চলছে সরকার যে আমি গরিবদের সাহায্য করব, উৎপাদন যাতে ব্যাহত না হয় সেই দৃষ্টিভঙ্গি রেখে সেটা কাজ করছেন। এখানে কৃষিমন্ত্রী নেই, আমি অমরপুরে এবার 211টা ব্যাটারি চালিত স্প্রে মেশিন দেওয়া হবে ফ্রি। এখানে বিরোধী দলনেতা উনি চলে গেছেন, উনি বলছেন যে এবার কৃষি যে আমাদের যে কৃষি বিমা সেটা করা হচ্ছে, এটা ফ্রি করা হচ্ছে। কোনো মানুষের প্রথম বছর নেওয়া হয়েছিল, এখন তার জন্য কোনো কৃষককে টাকা দিতে হয় না, সেটা এই বিমা ফ্রি সেগুলো দেওয়া হচ্ছে, যাতে কৃষকরা কোনোখানে বন্যায় ক্ষতিগ্রস্ত হলে পরে তাদের অসুবিধা না হয়। কৃষকের জন্য প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যখন দিচ্ছেন, আমাদের মাননীয় এখানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রয়েছেন, তিনি আবার মৎস্য দপ্তরের মন্ত্রীও, তিনিও ঠিক একই ধাঁচে বছরে 6,000 টাকা করে মুখ্যমন্ত্রীর পানি পালক সম্মান নিধিও দেওয়া হচ্ছে, মৎস্যজীবীদেরকেও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এটা কেউ ভাবেনি, কোনো সরকার ভাবেনি। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রত্যেকটি মন্ত্রীর দৃষ্টিভঙ্গি রয়েছেন গ্রামের মানুষদের, কৃষকদের কোথায় অসুবিধা, কিভাবে সেটা করা যায়। কোনো পশু যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তার জন্য তাকে 20,000 সর্বোচ্চ সাহায্য দেওয়ার জন্য এখানে মাননীয় আমাদের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী রয়েছেন, সেই ব্যবস্থা করেছেন। কোনো রোগ হলে পরে কৃষকরা সেদিন সেই সুবিধা পেত না। শুধু তাই নয়, মৎস্য চাষের জন্য যদি কোনো পুকুরের মধ্যে বিষক্রিয়া হয় বা কোনো কারণে সেতু নষ্ট হয়, তার জন্য সেখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে কৃষকরা কোনো অবস্থাতে অর্থাৎ মৎস্য পালন কৃষক পালক যারা রয়েছে তাদের জন্য কোনো ক্ষতি না হয়। বিরোধী দলনেতা মাননীয় অনিমেষ বাবু বলছেন যে 2টো ছাগল দিচ্ছে, 2টো শুকর দেওয়া হচ্ছে, এ দিয়ে মানুষের কিছু করা নয়। মানুষকে এই সবাই দাঁড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে জাতীয় প্রাণী সম্পদ মিশন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি, সেখানে সর্বনিম্ন সাবসিডি হলো 15 লক্ষ টাকার, সর্বোচ্চ 50 লক্ষ। কোনো যুবক যদি সে ভালো কিছু করতে চায়, 1 কোটি টাকার যদি তার পরিকল্পনা হয়, তার জন্য 50 লক্ষ টাকা ভাবা যায়। কোন সরকার সেটা করবে? একমাত্র বিজেপি সরকার, মাননীয় মানিক সাহার নেতৃত্বে সরকারের দৃষ্টিভঙ্গি রয়েছে যাতে বেকাররা কর্মসংস্থানও পায়, তার দ্বারা অন্য বেকাররা যাতে তাদের আন্ডারে কাজ করতে পারে। আমরা মানুষের মানসিকতা দীর্ঘদিন সিপিএম কংগ্রেস বেকারদেরকে
কেরানি তৈরির মানসিকতা তৈরি করেছে। শুধু কেরানিগিরি করো আর লাইন করো আর মিছিল করো। আমাদের সরকার কিভাবে বেকার যখন আত্মনির্ভর হবে, সে আবার অন্যকে যাতে কাজ পায় তার জন্য তার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এই সরকার প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কিভাবে সেগুলো করা যায় তার দিশা এই সরকার তৈরি করে দিয়েছে। এখানে আজকে অনিমেষ বাবু বলছেন যে পাহাড়ে কি কৃষি হবে, তিনি বিভিন্ন রাজ্যের উদাহরণ দিচ্ছে। ত্রিপুরাতে বেশিরভাগ যে রাবার চাষ হচ্ছে, গরিব মানুষরা সেখানে রাবার চাষ ছাড়া অন্য কিছু করার জন্য সেগুলো সুযোগ পাচ্ছেন না। তার জন্য বিশেষভাবে আমাদের এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের এরিয়া রয়েছে। এই রাবার থেকে ঘুম থেকে উঠে মানুষের একটা রোজগারের তার ব্যবস্থা রয়েছে, যে প্রত্যেক মানুষ তার জন্য তার জীবিকা। এক একজন এখন লোকের হাজিরা হচ্ছে 500 থেকে 600 টাকা পর্যন্ত। যদি উৎপাদন যদি না বাড়ে তাহলে সেখান থেকে কোথায় থেকে হবে? এখানে আমাদের পরিবহন মন্ত্রী রয়েছেন, কি পরিমাণ ত্রিপুরাতে গাড়ি ঘোড়া রয়েছে, অটো রয়েছে, অটোর পারমিট দিয়েছেন। সেগুলো দিয়ে মানুষ তার আত্মনির্ভর হতে পারে, তার জীবিকা সে নির্বাহ করতে পারছে। কিভাবে মানুষ তার রোজগার করতে পারে, সরকার সেই দিশাতে চলছে বলে আজ মানুষের ত্রিপুরায় কোথায় অভাব অনটন নেই। কোথায়ও দেখবেন না একটা সময় বামফ্রন্টের আলোয় মানুষ তার ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় ঘুরতো, এখন কোথায়ও দেখতে পাবেন না। এই কারণ সরকারে একদিকে গরিব মানুষের জন্য ফ্রি যেমন চাল দিচ্ছে, আবার কর্মসংস্থানের জন্য প্রত্যেক মানুষের জন্য তার একটা সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তার জন্য মাননীয় চেয়ারম্যান মহাশয়, মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট এনেছেন, আমি আশা করব সে বাজেট এখানে উপস্থিত যারা বিরোধী দলের সদস্য রয়েছেন এটা আপনারা সমর্থন করবেন, জনগণ আপনাদেরকে সাপোর্ট করবে। আমি আজকে আপনার মাধ্যমে যারা বিরোধী দলের আসনে রয়েছেন, আমার এখনো মনে আছে প্রথমবার যখন মাননীয় অর্থমন্ত্রী বাজেট অধিবেশন পেশ করেছিলেন, তখন তিনি কি বলতে চাইছিলেন? গণ্ডগোলের সমস্ত বিরোধীরা মিলিতভাবে জনগণের জন্য যখন বাজেট সেটা শুনতে দেয়নি, এবং এবার যখন তিনি বাজেট পড়ছিলেন সমস্ত বিরোধী দলের সদস্যরা চুপ করে জনগণকে সেটা শোনার সুযোগ করে দেওয়ার জন্য আমি বিরোধী দলের বেঞ্চে যারা সদস্য রয়েছেন আমি বলবো আপনাদের সম্মতি হয়েছে, তার জন্য আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল থাকবে, মানুষকে বিভ্রান্ত করার জন্য বিরোধী দল নয়। সঠিক দিশা সরকারকে দেখানো হলেও বিরোধী দলের মূল মন্ত্র এবং মানুষ কি চাইছে, সরকার কি করছে, তার সঙ্গে একটা সামঞ্জস্য রেখে আমরা সবাই মিলে মিশে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব, এই বিশ্বাস আমার সমস্ত সদস্যের প্রতি রেখে এবং এই বাজেটের প্রতি পূর্ণ আস্থা সমস্ত জ্ঞাপন করে আমার কথা বলা শেষ করলাম। নমস্কার, সবাইকে ধন্যবাদ। এবার বলবেন মাননীয় সদস্য শ্রী রামপদ জমাতিয়া মহোদয়। 10 মিনিটের মধ্যে শেষ করবেন, আমার অনুরোধ রইল। মাননীয় সভাপতি মহোদয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বাজেটের উপর আলোচনার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য। যেহেতু সময়টা আপনি বেঁধে দিয়েছেন 10 মিনিট, বেশি সময় অবশ্যই নেব না, তো তার জন্য আমার বক্তব্যটা আমি শিক্ষার উপরই কিছু রাখব। তো পয়েন্ট নম্বর 13, 2023-24 অর্থবর্ষে রাজ্যের রাষ্ট্রীয় শিক্ষানীতি ও 2020 বাস্তবায়িত করা হয়েছে এবং সেই অনুযায়ী পাঠ্যক্রম ও নিয়মাবলী চালু করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে IRDF এর অধীনে 21টি মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে, যার জন্য 123 কোটি 78 লক্ষ টাকা ব্যয় করা হবে। বিশেষ করে আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রীযুক্ত প্রণজিৎ সিংহ রায়জি গত 1 মার্চ 2024 ইংরেজির এই মহতী সভায়
যে অর্থবর্ষের সম্পর্কে উনি যে বাজেটে এটা রেখেছেন, এবং শুধু এটা নয়, বাকি সমস্যাটাকে আমি সমর্থন করেই সবাই উপস্থিত সবাইকে এটাকে সমর্থন করে, যেমন আমার পূর্ববর্তী বক্তা মাননীয় সদস্য রঞ্জিত দাস মহোদয় যে বক্তব্যগুলি রেখেছেন, সবাই মিলে এটাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য যা যা সহযোগিতা করার আহ্বান জানিয়ে বক্তব্যটা আমি পেশ করছি। আসলে শিক্ষা ব্যবস্থা হচ্ছে মানুষকে কিভাবে নিয়ে যাবে, সভ্যতাকে কোন দিকে নিয়ে যাবে, এটার দিক নিদর্শন। কিন্তু আমরা দেখলাম 1949 সনের 15 অক্টোবর ভারতবর্ষে ত্রিপুরা রাজ্য রাজন্য পিরিয়ডটাকে সমাপ্ত করে মহারানী কাঞ্চনপ্রভা দেবী যখন যোগ দেওয়ার জন্য অর্থাৎ মার্জার এগ্রিমেন্ট করে দিলেন, তখন থেকেই আমাদের শিক্ষানীতি ভারতবর্ষে যেটা চলতো ওইটা হওয়া উচিত ছিল। কিন্তু 35 বছর কংগ্রেসের শাসন, সিপিএম এর 35 বছর শাসন, ওনারা কেউ এটা চিন্তা করেনি, এবং এটা করেছে আলাদা একটা ভাষা মাধ্যমে ত্রিপুরা বোর্ড চালু করে এখানে আমাদের যে জেনারেশন তাদেরকে বিগত 70 বছর ওরা ঠকিয়েছে। যেমন আমাদের ক্লাস 12 পর যখন আমাদের ছাত্রছাত্রীর সন্তানরা উচ্চশিক্ষার জন্য যখন ওরা যাবে বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে, তখন ভালো ভালো মেডিকেল কলেজ, ভালো ভালো ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে গেলে পর জয়েন্ট এন্ট্রান্সের যে প্রশ্নপত্র, এটা সাধারণত সিবিএসই এনসিআরটির সিলেবাসের মাধ্যমে এগুলি প্রশ্নপত্রগুলি হয়। কিন্তু দেখা গেছে আমাদের ত্রিপুরা বোর্ডের যারা ক্লাস 12 পরীক্ষা দিচ্ছে, ওরা ত্রিপুরা বোর্ডের আলাদা একটা বেঙ্গলি মিডিয়ামের মধ্যে পরীক্ষা দিচ্ছে। ওনারা শিখেছে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আমাদের ত্রিপুরা বোর্ডের, কিন্তু উচ্চশিক্ষার যখন যাবে তখন ওদেরকে সেই এনসিআরটির মাধ্যমে পরীক্ষা দিতে হয়। এবং দেখা গেছে যারা কিছু পয়সাবান, মানে পয়সা থাকলেও মেরিটোরিয়াসের মধ্যে দেখা গেছে যে উচ্চশিক্ষা নেওয়ার জন্য জেনারেল পরীক্ষার জন্য আলাদাভাবে ওদের প্রাইভেট পড়িয়ে শিখিয়ে আলাদা সিলেবাস পড়াতে হচ্ছে উচ্চশিক্ষার জন্য। আর এইদিকে দেখা গেছে যে মেইন 12 ক্লাসেরও এটা মার্কসের কিছু তারতম্য থাকে, ওইটাকে বাড়ানোর জন্য এটাকে করতে হয়। তার মানে দুটো দিকে করতে গিয়ে সেরে জেনারেলি যারা ভারতবর্ষের সিবিএসসির যে কোর্সে যারা পড়াশোনা করে জয়েন্ট এন্ট্রান্সে অ্যাটেন্ড হচ্ছে, তাদের সাথে পারক হচ্ছে না। এতে দেখা গেছে যে ডাক্তার শুধু পেয়েছে, কিন্তু এই ডাক্তার বলতে গেলে পরে দেখা গেছে পশুর ডাক্তার, এলোপ্যাথিকের ডাক্তার হচ্ছে না। কারণ ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো মেডিকেল কলেজের সুযোগ পাচ্ছে না। কারণ দুইভাবে পড়তে গিয়ে ওদের প্রেশার, ডাবল প্রেশার হওয়ার কারণে সিবিএসই যারা আছে একই সাবজেক্টে পড়াশোনা করে ওরা ভালো নম্বর পেয়ে যাচ্ছে 2 জায়গার মধ্যে, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা 2 জায়গার মধ্যে দুইটা ভাবে পড়তে গিয়ে ত্রিপুরা বোর্ড সেই এনসিআরটির সেই জয়েন্ট এন্ট্রান্স পড়তে গিয়েছে, দুনো দিকে ওরা ঠকে গেছে। এইভাবে 70 বছর আমাদেরকে ঠকিয়েছে। তো কাজেই কিন্তু আমাদের সরকার আসার পর শিক্ষার যে সিলেবাস, এটা 2018 মার্চের পরে এবং বিশেষ করে 2019-এ ওয়ান নেশন ওয়ান কারিকুলাম এসসিআরটির অ্যাডপ্ট করে এনসিআরটির কারিকুলামগুলি এবং সিলেবাসগুলি আমাদের সরকার, আমাদের বিজেপি আইপিএফটি সরকার এসে এটাকে অ্যাডপ্ট করে। এতে আমাদের কিন্তু এটা ফল পেতে সময় লাগবে, হয়তো বা আরও কমসে কম
25 থেকে 50 বছর সময় লেগে যাবে। কিন্তু এটা যদি সেই 1949 থেকে করা হতো তাহলে কোথায় চলে যেত? কিন্তু ওরা পরবর্তীতে দেখিয়েছে ওরা জনজাতিদের সবচাইতে বিশেষ করে বামপন্থীরা মায়া কান্না, যে জনজাতিরা শিক্ষার জন্য, উন্নয়নের জন্য, রাস্তার জন্য বিভিন্নভাবে ওনারা খুব মানে ওরাই বোধহয় মানে মুক্তিদাতা এরা দেখায়। কিন্তু দেখা গেছে বিভিন্ন জায়গায় একটি বিষয় সত্যি অবাক লাগে, যখন মানিক সরকারজি মুখ্যমন্ত্রী ছিলেন, আমার আমি তখন ছিলাম একটা বেঙ্গালুরুর যে ইসকন, তাদের সাথে এসে অক্ষয় পাত্র ফাউন্ডেশনের ওরা এসেছিলেন। ওরা এসে ওনার কাছে কিছু জমি জমা চাইছিলেন, বিশেষ করে কি ওরা যে অক্ষয় পাত্র ওরা সারা ভারতবর্ষের মধ্যে প্রায় 16 লক্ষ ছাত্রছাত্রীকে দুপুরে ওনারা বুঝান করান। এই করানোর জন্য ওনারা এসেছিলেন, গিয়ে দেখাও করা হয়েছিল, কিন্তু ওদেরকে ওনারা দেয়নি এবং এতে ত্রিপুরাকে ওরা ডিপ্রাইভ করেছে। সঙ্গে সঙ্গে ওরা আবার আসামে চলে গেছেন। আসামে চলে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেটা চলছিল ওইখানে গেছেন, উনি সঙ্গে সঙ্গে আমিনিয়াও ওদেরকে দিয়ে দিয়েছে। ওইখানে 50,000 ছাত্রছাত্রীকে দুপুরে ভালো ভোজন করাচ্ছে ওইখানে, কিন্তু আমাদের এখানে এটা করা হয়নি তার জন্য। অথচ ওরা অক্ষয়পাত্র ফাউন্ডেশন ওনারা আমাদের ত্রিপুরাতেই প্রথম ওরা এসেছিলেন এটাকে চালু করার জন্য। তার জন্য জনতাকে আমাদের এখানে বিশেষ করে গ্রামেগঞ্জে যারা থাকেন তাদেরকে ওনারা ডিপ্রাইভ করলেন এইভাবে। তেমনি আমাদের এখানে প্রি স্কুলের কারিকুলাম আপনারা শুনলে অবাক হবেন, অনেকেরই হয়তোবা বিষয়টা সবসময় সবার কাছে নজর থাকে না, কিন্তু দেখা গেছে 2001 থেকে 2012-13 পর্যন্ত আমার এখানে তথ্য আছে এখানে, যে দেখা গেছে এডিসি এলাকাতে 40টি হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল, ওইখানে কয়েকটা স্কুলের মধ্যে 12 বছর ধরে একজন স্টুডেন্টও পাস করতে পারেনি, একজন স্টুডেন্টও না। এইভাবে ওনারা ছেড়ে রেখে দিয়েছিলেন। তখন একটা সরকার চলে, কিন্তু এইভাবে আমাদেরকে বিশেষ করে এডিসি এলাকাতে শুধু এখানে জনজাতি তো থাকে না, এডিসি এলাকা তো বাঙালিও থাকে, পাহাড়ি থাকে, মাইনরিটি থাকে, সবাই থাকে। এডিসি এলাকাতে যারা ছিল তারা সবাই এভাবে ডিপ্রাইভ হয়েছে। আমি কিছু বিষয়টা আপনাদের এখানে তুলে ধরতে চাই। যেমন আমরা সবাই জানি 2000 থেকে 98 থেকে 2006 পর্যন্ত মানে এলাকাতে আগরতলা থেকে যেত মানুষের যে উগ্রপন্থী এবং অপহরণ বিভিন্ন কারণে দমবন্ধ হয়ে যেত, তখনই এই বিষয়টা ছিল। তবু দেখা গেছে 2010 থেকে 2010-এও 22টি মাধ্যমিক স্কুলে একজনও পাস করে নাই 2010-এ। তেমনি 2012-তে 16টি হাই স্কুলে একজনও পাস করে নাই এডিসি এলাকাতে। 2013-তে 11টি স্কুলে একজনও পাস করে নাই। কিন্তু দেখা গেছে প্রত্যেকটা স্কুলের মধ্যে, যেমন অমরপুরের পলকো হাই স্কুল, একটা স্কুলে ঠিক আছে অনেকটার মধ্যে দেখা গেছে 4 জন 5 জন এরকম আছে, কিন্তু 23 জন ক্যান্ডিডেট ছিল, একজনও পাস করে নাই। তেমনি পশ্চিম ত্রিপুরার মোহনপুর তমাকারি হাই স্কুল 21 জন ক্যান্ডিডেট ছিল, একজনও পাস করে নাই। এইভাবে এবং 2001 থেকে এটা পিরিয়ডটা হচ্ছিল বামফ্রন্টের আমলে, মায়া কান্না সব জনজাতিকে ওরাই শিখিয়ে দিচ্ছে। আবার
ওনারা স্কুলও খুলেছে রাজার আমলে, এরকম বলেছে, জনশিক্ষা আন্দোলন করেছিল। কিন্তু পরবর্তীতে তা কি দেখা গেছে, পরবর্তী সময় দেখা গেছে যে নকশাল পকশাল করে ওরাই তো ছিল ওই জায়গার মধ্যে, কিন্তু দেখা গেছে যে স্কুল পুড়িয়ে দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা, বন্ধ হলে পর সরকারি বাস, সরকারি গাড়ি এগুলি রাস্তায় পুড়িয়ে দেওয়া, এগুলি। এর সাথে সাথে তো এটাকে উত্তরণের জন্য একটা কোচিং সেন্টার চালু করা হয়েছিল 2001 সনের 1 বা 2 সনের মধ্যে। তো এইরকম একটা 15টা এনজিও, ওই এনজিওর মধ্যে আমিও ছিলাম। বিশেষ করে সোসাইটি জমাতে হদার পরিচালিত, বাবা গড়িয়া মিশন পরিচালিত গড়িয়া একাডেমি কোচিং সেন্টার নামে আমি নিজেও ওইখানে ইনভলভ ছিলাম। তো ওইখানে হয়েছিল কি, 10 বছর পড়িয়ে দিয়ে আমি একটা রিসার্চ করেছিলাম, যে 10টা বছর রিসার্চ করে দেখেছি ক্লাস 1-এ বিশেষ করে জনজাতি এরিয়াতে, এডিসি এলাকাতে স্টুডেন্ট 100 জন ভর্তি হলে পর ক্লাস 5 থেকে 6-এ 50% ড্রপ আউট হয়ে যায়। তেমনি দেখা গেছে ক্লাস 6 থেকে 10 এই যে 50 জন রয়ে গেল, 50 জনের মধ্যে পরবর্তীতে দেখা গেছে ক্লাস 6 থেকে 10-এর মধ্যে মাধ্যমিক পাস করে মাত্র 2 জন। মানে শুনতে অবাক লাগে, মানে এটাই দেখা গেছে যে ওদের মধ্যে থেকেই বিপথে পরিচালিত হয়ে যায়। কেউ চুরি ডাকাতি, কেউ উগ্রপন্থী, কেউ বাইরের বিদেশ থেকে, বাংলাদেশ থেকে বিভিন্ন রকম পাচার প্রচুর করা, তো এইসবগুলি দেখা গেছে। তো তার জন্য সোসাইটি এটা রিসার্চ করে, আমি যেহেতু 10 বছর বাবাগড়িয়া মিশনের আমি ছিলাম এবং জমাতে ইহাদের জেনারেল সেক্রেটারি ছিলাম, এবং উগ্রপন্থী লড়াই করার ক্ষেত্রেও দেখা গেছে কি করে কিভাবে এটাকে সমূলে বিনাশ করা যায়। মাননীয় সদস্য চিন্তা একটু সময় প্রতি চেয়ারম্যান মহোদয়, আর 2 মিনিট। এটা আমি চিন্তা করার পর দেখলাম যে যারা এই যে ড্রপ আউট হয়ে যায়, এর মধ্যেই সিংহভাগ উগ্রপন্থী হয়ে যায়। তো তাদেরকে কি বন্ধ করা যায়, তাহলে পুরো ড্রপ আউটটা কমাতে হবে। তার জন্য 2002 সনের অগাস্ট মাসের 1 তারিখ থেকে সোসাইটির মাধ্যমে 10-12টা যারা এনজিও করছেন তাদেরকেও বলা হলো। বলার পর সবাই মিলে ড্রপ আউট কোচিং সেন্টার আমরা চালু করে দিলাম। তারপর কিন্তু এটা পাসের সংখ্যা, যেখানে ক্লাস 1 থেকে 10 বছর পড়িয়ে দেখেছে মাধ্যমিকের মধ্যে মাত্র 25 নাম্বার মাধ্যমে পেয়েছে, অঙ্কতে 00, ইংরেজি 00। কিন্তু এটাকে প্রাইভেট এই যে কোচিং সেন্টার রাখার পর, অগাস্ট মাস থেকে পরীক্ষার শেষ পর্যন্ত রাখার পর দেখা গেছে 90%, 80% ওদেরকে পাস করিয়ে প্রায় 15টা এনজিও চালাচ্ছিল ভালো করে। কিন্তু এটা আবার বামফ্রন্ট সরকারের এখানে নলেজে গেছে যে কোচিং সেন্টার তারা যেমন দিহি, হ্যাঁ এখানে আমরা সরকারে 10 বছর পড়িয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসছে, কিন্তু মা বাবার নাম পর্যন্ত ক্লাস 10-এ হওয়ার পরও ইংরেজিতে লেখানো শিখাইতে পারেনি। ওরা কি করে ফেল হয়ে যাচ্ছিল, এটাকে কিভাবে ওরা ডিভিশন করে পাঠিয়ে দিয়ে পাস করে পাঠাচ্ছে, তাই তাদের কাছে কি যেন এটা হয়েছে। তারপর আবার তাদের একটা চিন্তাধারা হলো, না এটাকে আবার ব্যাঘাত ঘটাতে হবে। এইগুলি দেখুন, আওয়াজ তুলবেন না, আমি কারণ 37 দিন পর্যন্ত আমি তার জন্য এই যে আশাবল ময়দানের ইয়েতে বাইরে যেখানে আমরা ধর্ণা দিয়েছিলাম 37 দিন আমি নিজে। ব্যাপারটা হচ্ছিল কি যে এটাকে অনবরত পাস হয়ে যাচ্ছে জনজাতিরা ম্যাক্সিমাম এডিসি, এইটাকে দেখতে পারছিল না। তার জন্য এই বামের আমলে ওরা আবার এটাকে বন্ধ করার জন্য, আরে গণতন্ত্র বলে এখন ওরা চিল্লায়। কিন্তু দেখা গেছে আমরা যে ওইখানে শুধু বিষয় ছিল কি, 8 মাস যেখানে কোচিং সেন্টারের পাশাপাশি যে কোনো স্কুলের সেন্টারের মধ্যে
তাদেরকে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা না। আগে এভাবেই চলে আসছিল, তার জন্য ভালো রেজাল্ট হচ্ছিল, কিন্তু বলছে না ছেড়ে দিতে হবে। আমরা জানি যে ছেড়ে দিলে পর এটা পাস করতে পারবে না, কিন্তু পরবর্তীতে 2014 সনে অনেক কষ্টে 7 দিন ধর্নাতে বসার পর যাই হোক বিভিন্নভাবে মিলিয়ে ফিলিয়ে করা গেছে। পাশাপাশি যে কোনো সেন্টারের মধ্যে আপ টু লাস্ট মানে পরীক্ষা এক্সাম পর্যন্ত আমরা দিতে পেরেছি, তার জন্য ভালো হয়েছে। কিন্তু 2015 এবং অনওয়ার্ড আমাদের সরকার আসা পর্যন্ত, মানে তাদের সরকার 2018 সনে যাওয়া আগ পর্যন্ত কিন্তু পরীক্ষার 1 মাস আগে ছেড়ে দিতে হয়েছে। ছেড়ে দেওয়ার পরে ফল হয়েছে কি, যেখানে 80% অ্যাবাভ এবং 90% 100% যেখানে পাস করানো যেত, ড্রপ আউটকে 8 মাস রেখে 10 বছরে ওরা পড়াতে পারেনি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে মাত্র 30%, 40%। কারণ পরীক্ষার সময় ছেড়ে দেওয়া মানে কি, গিয়ে ছেড়ে মোবাইল খেলে, বিশেষ করে গরিব যাদের গার্জেন আছে ওরা পরীক্ষা সেন্টারে গিয়ে ঠিকমতো ঘর ভাড়া দিয়ে ওদের পড়াতে পারছে না। তার জন্য এই 7 মাস পড়ানোর পর 8 মাসের মাথায় ছেড়ে দেওয়ার কারণে এটা হয়েছে। এ হচ্ছে বামপন্থের যে জনজাতি দরদির নমুনা। এইভাবে যাই হোক আপনারা জানেন ওরা, আর বিশেষ করে আরেকটা বিষয়, এটা যদিও এডুকেশন বিষয় নয়, কিন্তু বিষয়টা হচ্ছিল কি, এই যে শিক্ষার ব্যবস্থাটা সবচেয়ে নিম্নে কেন নেমে গেল 2001 এবং পরে 2018 পর্যন্ত। বিষয় হচ্ছিল কি যে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, সবাইকে তো আর দেওয়া তো যাবে না, মানে 1 প্লাটুন করে তো আর গার্ড দেওয়া যাবে না, অপহরণ হচ্ছে, তো তার জন্য বলছে স্কুলে গেছে, না গেলে বেতন খারাপ। বাইশ তারপর তো আরো অবস্থা খারাপ, কারণ স্কুলেই চলো না। মাননীয় সদস্য প্লিজ। তার জন্য চেয়ারম্যান সাহেব এই বিষয়টা সবাই নজরে নিয়ে আসার জন্য, আর আমাদের সরকার আসার পর আমরা কি করেছি, আমাদের সরকার আসার পর 125টা আমরা বিদ্যাজ্যোতি যোজনা স্কুল আমরা করেছি এবং বিভিন্ন রকমের স্কিম আমরা চালু করে দিয়েছি। আপগ্রেডেশন অফ স্কুল, জুনিয়র বেসিক স্কুল থেকে সিনিয়র বেসিক স্কুল আমরা 2018-19 আমাদের সরকার আসার পর 3টা করে, 19-20-এ 3টা, 20-21-এ 4টা, 21-22-এ 9টা, 22-23-এ 5টা, এইভাবে 12টা স্কুল, 21টা স্কুল আমরা এইভাবে করেছি। কনভার্সনাল স্কুল বেঙ্গলি থেকে ইংলিশ মিডিয়াম 2018-19-এ 12টা স্কুল আমরা করেছি, বেঙ্গলি থেকে ইংলিশে কনভার্ট করেছি। 2019 থেকে 20 28টা, 2020 থেকে 21 31টা, 2021 থেকে 22 57টা, 2022 থেকে 23 8টা, এই 23-24-এও আর একটি। তার মানে কি, বেঙ্গলি থেকে ইংলিশ মিডিয়ামের স্কুলটাকে উন্নতি করার জন্য এবং শুধু জনজাতি নয়, সারা ত্রিপুরা রাজ্যের আমাদের ভবিষ্যৎ যে সন্তান তাদেরকে উচ্চশিক্ষা করার জন্য, ভবিষ্যতে সঠিকভাবে ওরা যাহাতে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে চড়ে যাহাতে ওনারা চাকরি করতে পারেন, চাকরি দিতে পারেন, এর জন্য আমাদের যে সরকারের প্রচেষ্টা, কেউ দাবি নেই কিছু নেই, আমরা করে যাচ্ছি। তো কাজে আসলে এগুলি তথ্য ভিত্তিক। এটা কিন্তু আর বিশেষ করে ওই ইংরেজি কেবল বলছেন, কিন্তু আমরা কেউ না বললেও আমরা যে করি, আমাদের সরকার বিজেপি যে করে, এটাই তো, এটা সহ্য না হলে কি করে হবে? হ্যাঁ বলুন, সহ্য না হলে কি করে বলবেন? আর 2000 চেয়ারম্যান স্যার 1988 থেকে 1993 সাল পর্যন্ত
কেন্দ্রে যেমন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল, এখানেও কংগ্রেসের সাথে আঞ্চলিক দল তখনের জোড়া পাতাই ওখানে আন্দোলন হয়েছে। তো এগুলিও তখন ওরা করতে পারতো, কিন্তু ওদের তখন দেখা নেই। এই যে কক বরক রোমান বা ইংরেজি যাই বলুন, বাংলা যাই বলুন, তখনও করতে পারতো, কিন্তু কেউ দাবি উঠায়নি, একটাও উঠায়নি। সিপিএম তো গত 35 বছর ধরে ছিল, এটা সমাধান করেনি। এখন এসে আমাদের এই সময় এসে যেমন করে হোক স্মুথ যেটা চলছিল, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদি দিচ্ছে সব কিছু দিক দিয়ে, কিন্তু তখন এটা ডিস্টার্ব করার জন্য ওনারা উঠে পড়ে লেগেছে এবং দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। সিএর সময় দেখা গেছে। তো কাজে আমি এই আমাদের যে বাজেট 2024-25 আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেটা এনেছেন, এটাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। পয়েন্ট অফ অর্ডার মাননীয় চেয়ারম্যান, সমর্থন করি এবং মাননীয় সদস্য এবং আপনারা মাননীয় সবাই এটাকে সমর্থন করে উনি যে বলছেন সবাই উনি যে বলছেন দাঙ্গা সৃষ্টি করতে চাই, বলবেন কার সাথে কার দাঙ্গা ওনাকে বলতে বলুন। এটা কিন্তু সাংঘাতিক বিষয়। দাঙ্গা মানে উন্নয়নের জন্য, কে দাঙ্গা করবে? উন্নয়নের জন্য আপনারা সবাই সহযোগিতা করার জন্য আহ্বান রেখে বাজেট এই যে দেওয়া হয়েছে, আমরা আমাদের যে এই পবিত্র বিধানসভাতে সাবমিট করা হয়েছে, এইটাকে সমর্থন করে আমার বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ। না, এটা ওনার প্রিজাম্পশন। এবার বলবেন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। আমার অনুরোধ থাকবে 20 মিনিটের মধ্যে শেষ করবেন। স্যার 10 মিনিট যারা বললেন তার 30 মিনিট বললেন, আমাকে বলছেন 20 মিনিট। 30 মিনিট বলবেন, হয়তো 5 মিনিট চেষ্টা করবো স্যার, চেষ্টা করবো, দিচ্ছি আপনি বলেছেন। মাননীয় চেয়ারম্যান স্যার, স্যার গত 70 বছরের বাজেট আমি বলতে পারবো না, এত জ্ঞান বুদ্ধি আমার নাই। 2024-25 সালের যে বাজেট পেশ করা হয়েছে তার উপরেই আমি আলোচনা রাখতে চাই। হাউসে আলোচনা কি সরকার পক্ষ বা বিরোধী পক্ষ বাজেট পাস না হওয়ার জন্য না, বাজেট পাস হওয়ার জন্য বাজেট পাস হবে, কিন্তু সেই বাজেট যাতে আরো সমৃদ্ধ হয়, পূর্ণাঙ্গ হয়, রাজ্যের সার্বিক বিকাশে সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, এটা ট্রেজারার বেঞ্চকে তথা অর্থমন্ত্রীকে সাহায্য করার জন্যই সেখানে সদস্যরা সে আলোচনায় তাদের বক্তব্য উপস্থিত করেন। স্যার গত 1 তারিখে যে বাজেট পেশ করা হয়েছে বা যে কোনো বছরের বাজেটেই অবশ্যই তার যে ফিগার অর্থাৎ রাশি অঙ্ক, এটা যেমন গুরুত্বপূর্ণ, আবার সবটাই শুধু রাশি বা টাকা না, সে অর্থ কত মানে কম্প্রিহেনসিভ গ্রোথ, সার্বিক বিকাশে সীমাবদ্ধতার মধ্যেই তার সদ্ব্যবহার হয়, তার একটা ফিউচার ডাইরেকশন থাকবে। হয়তো সে অর্থ বছরে সেই কাজটা করা যাবে না, কিন্তু আগামী বহু বছরের জন্য তার বুনিয়াদ তৈরি করবে। তার সাথে সে অর্থের সদ্ব্যবহার, নানাভাবে অর্থের অপচয় হয়, বেনিয়ম হয়, এগুলো কিভাবে রোধ করা সম্ভব এবং সার্বিকভাবে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটা এনশিওর করা যায়।
স্যার আমি যদি এই বাজেটকে সেরকমভাবে যদি খোলা মনে সমর্থন করতে পারতাম খুব খুশি হতাম, কিন্তু এখানে দেখছি আমি যে বিষয়গুলি বললাম, আমার আগে লিডার অপোজিশন তিনিও বলেছেন, এই বাজেটে তার অঙ্কের দিক থেকে, ডাইরেকশনের দিক থেকে, ইমপ্লিমেন্টেশনের দিক থেকে এবং দিশার দিক থেকে ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্টস আর টোটালি অ্যাবসেন্ট। স্যার প্রথমে আমি অঙ্ক দিয়ে শুরু করি, অর্থাৎ ফিগার দিয়ে। 2023-24 তার বাজেট এস্টিমেট যদিও রিভাইজডে এসে কমেছে, সেখানে রেভিনিউ এবং ক্যাপিটাল দুইটা রিসিপ্ট মিলে টোটাল রিসিভস 27,043.1। এক্সপেন্ডিচার দুটো মিলে 27,654.4। তখন ডেফিসিট ছিল 611.3 crore। এক বছর পার হয়েছে, আমরা বক্তৃতা শুনছি, পত্রিকাগুলোতে ডাউজ ডাউজ বিজ্ঞাপন, এই সেক্রেটারিয়েটের গেটের সামনে আসলে মানে গেটেই দেখা যায় না, এত উন্নয়ন, এত বিকাশ। একেবারে ব্রিজের পিলারে পিলারে, ওই ফ্লাইওভারের খামে, এটা একেবারে ধর্মনগর এদিকে সাবরুম সর্বত্র পাবলিক এক্সাকার থেকে কোটি কোটি টাকা খরচ করে তার বিকাশ। তার মানে তাহলে গত বছর যে রিসিপ্ট হয়েছে, এই রিসিপ্ট আরো বাড়বে, এক্সপেন্ডিচারও বাড়বে। কিন্তু দুর্ভাগ্য হলো 2024-25 সেখানে এবার রিসিভ, অর্থাৎ সরকার চারিদিক থেকে নানা কষ্ট করে টেনে টোনে একেবারে খুঁচিয়ে খামচিয়ে ঋণ টিন নিয়ে যে অর্থ জোগাড় করতে পেরেছে তা কত? 27,393.98। এটা গত বছর থেকে মাত্র 350 কোটি, তাও ফিগারে। এই যে এত বিকাশ, আকাশ বাতাস কম্পমান করে হচ্ছে মাত্র 350 crore.88 lakhs, 88 lakhs। এক্সপেন্ডিচার সেখানে গেল বছর 27,654 কোটি, এবছর 27,804 কোটি। এই 2024-25 এবং 2023-24 এই দুইটার মধ্যে যদি আমরা একটু ব্যবধান করি স্যার, রিসিপ্টসে মাত্র 350 কোটি টাকা, দ্যাট ইজ অনলি 1.28% গ্রোথ। যে কোনো জিনিস আপনি কাপড় কিনেন, জুতা কিনেন, সাইকেল কিনেন, ঘড়ি কিনেন, ছেলে মেয়েদের জন্য প্যান্ট শার্ট কিনেন, জামা কিনেন, এমনকি সুস্থ হওয়ার জন্য ওষুধ কিনেন, নর্মালি আমাদের দেশে যে ইনফ্লেশন, দ্রব্যমূল্য যেভাবে বাড়ে, একেবারে কম হলো 10%, কিন্তু এখানে রিসিভ হয়েছে মাত্র 1.28%, ইভেন নট 2%। এক্সপেন্ডিচার, সে এক্সপেন্ডিচারও গত বছরের তুলনায় এবার, অর্থাৎ এই সমস্ত টাকা পয়সা পেলে
পাওয়া তো যায়ই না। এটা রিভাইজ বাজেটে হয়েছে স্যার। এই যে রিভাইজ বাজেট পেশ করলেন সেদিন, কত রিভাইজ বাজেট গত বছর যেখানে বাজেট এস্টিমেট ছিল 27,043 কোটি, রিভাইজটে নেমে এসছে এটা 26,658 কোটি, 995 কোটি 48 লক্ষ টাকা নাই, তুলতে পারেননি। আর সিএজি রিপোর্টগুলো যে দেখা যায় 26%, 30% বিভিন্ন জায়গায় এগুলো আনস্প্যান খরচ করা যায় না। আমি সেগুলো বলে সময় নষ্ট করছি না, এলওপি সাহেব কিছু বলেছেন। এবং গতবারের তুলনায় এবার খরচ করতে পারবেন বলে আশা করেছেন কত? মাত্র 150 কোটি 0.27 crore, that is only 0.53%, 1% না স্যার, 1% না। অথচ কোনো বেকারের চাকরি নাই, গ্রামে গঞ্জে রাস্তাঘাট মেরামত নাই, ওই জল জীবন মিশনের নামে পাইপ দেওয়া হয়েছে, জল নাই, অনিয়মিত কর্মচারীর নিয়মিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কালকে পরশুদিন বলেই দিয়েছেন দূরস্থ। সরকারের প্রায় 30,000 উপরে বিভিন্ন দপ্তরে শূন্যপদ পড়ে আছে, শুধু বিজ্ঞাপন হয়, নির্বাচন আসলেই ভোট আসলেই এটার ইন্টারভিউ হয়, ফল বের হয় না। এসটিজিটি ট্যাট, কর্মচারীরা ডিএ পায় না। এগুলো কিচ্ছু না করেও, কিচ্ছু করেনি, তারপরও এক্সপেন্ডিচার বেড়েছে গতবার থেকে মাত্র 0.53%। স্যার তাহলে কি বলবো স্যার? এই সরকারকে বিকাশশীল সরকার বলবো, গতিশীল সরকার বলবো, না ওই যে অধোগতিতে যাওয়া, পেছন দিকে যাওয়া সরকার বলবো, না এই সরকারকে পদার্থ সরকার বলবো, না তার আগে লাগাবো? একটু আমরা কিন্তু বলিনি ম্যাডাম, প্লিজ, আমরা ডিস্টার্ব করবো, তাহলে প্লিজ এটা করবেন না। শুনুন, আপনাদেরও শুনুন, মনোযোগ দিয়ে শুনবো, আমরা শিখবো, আপনারাও শিখুন। আমি ফিগার বলছি, যদি ফিগার যদি বলা হয় পয়েন্ট অফ অর্ডার করুন, বলুন, আমাকে শুদ্ধ করুন। আই চ্যালেঞ্জ ইউ স্যার। এই জন্য বলছি, এই বাজেটে অল দিস কম্পোনেন্টস আর অ্যাবসেন্ট, এবং এটা সম্পূর্ণভাবে এ রাজ্যের বিকাশের পরিপন্থী, এ রাজ্যের জনগণের উন্নয়নের পরিপন্থী এবং জনবিরোধী একটা বাজেট ছাড়া আর কিচ্ছু বলা, এর চেয়ে ভালো শব্দ স্যার আমি খুঁজে পাচ্ছি না। এবং যদি বলা যায় এক শব্দে, এটা একটা ব্যর্থতার দলিল। এই বাজেট বইটা এটা একটা ব্যর্থতার দলিল, এটা প্রতিটি ছত্রে ছত্রে ব্যর্থতার দলিল। স্যার আমি তারপরে আসছি কয়েকটা দপ্তরে, সব দপ্তরে আমি যাবো না স্যার, আপনি সময়ও বেশি দেননি আমাকে। হ্যাঁ, রাইটলি বাজেটের শুরুতে রাখা হয়েছে এগ্রিকালচার এবং অ্যালাইড কয়েকটি ডিপার্টমেন্ট। হ্যাঁ, অবশ্যই ভারতবর্ষ এখনো অ্যাগ্রারিয়ান কান্ট্রি, অ্যাগ্রারিয়ান ইকোনমি। এগ্রিকালচার থেকে আমাদের জিডিপিতে আয় বেশি হয় তা না, বাট ভারতবর্ষের 60%-এর বেশি লোক এগ্রিকালচারেই ওরা কোনো রকমই খেয়ে পরে বেঁচে বর্তে আছে। দ্যাটস ওয়াই ইট ইজ অ্যাগ্রারিয়ান ইকোনমি। এবং এখানেও এই এগ্রিকালচার ডিপার্টমেন্টকে রাখা হয়েছে, এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের খুব সুন্দর নাম এখন রাখা হয়েছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, কৃষক এবং কৃষি এবং কৃষি কল্যাণ। স্যার খুব বিজ্ঞ আমার দীর্ঘদিনের সহকর্মী, তিনি এই দপ্তর চালাচ্ছেন এখন।
স্যার এখানে এগ্রিকালচারের কি আছে স্যার এই চ্যাপ্টারে? হ্যাঁ, পিএম কিষানে কৃষকরা কিছু টাকা পায়, ভালো। আমি 640 কোটি টাকা ওরা পাচ্ছে দেখাচ্ছেন, অবশ্যই আমি খুশি। তারপর আরেকটা দেখিয়েছেন পেডি প্রকিউরমেন্টে আপনারা কিনেছেন, তাও টোটাল যত আমাদের রাজ্যে হারভেস্ট হয় তার 2%ও না। যাই হোক, আমি গেল সেশনেই যে কিভাবে প্রক্রিয়া হয় মাননীয় খাদ্যমন্ত্রী আমাকে নোট দিয়েছেন, বলছেন এগুলো তো আপনারাও করতে পারতেন। ইয়েস, আই অ্যাডমিট, আমরাও করতে পারতাম, কিন্তু তখন হয়নি, আপনারা করেছেন, আমি তার জন্য ধন্যবাদ জানাবো। আই অ্যাডমিট। কিন্তু তার বাইরে কিছু স্কিমে কিছু যন্ত্রপাতি দেওয়া, এক্সটার্নাল এডেড স্কিমে 2-4টা ল্যাবরেটরি খোলা, তার বাইরে কি আছে? এগ্রিকালচার এক্সটেনশন করতে গেলে পরে শুধু কিছু নাম দিয়ে কিছু টুপি পরালে হবে না। এগ্রি এক্সটেনশনের জন্য শুধু সেক্রেটারি এবং ডাইরেক্টর না, তার তলাতে ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সুপারিনটেন্ডেন্ট, তার নিচে গিয়ে যে এগ্রি স্টোর, বিআরডব্লিউ সেন্টার, হর্টিকালচার এবং এগ্রিকালচার উভয়ের জন্যই। এবং রাইটলি লোকই বলেছেন ত্রিপুরা রাজ্যের যেহেতু 65% হিলি এরিয়া, সেই হিল এরিয়াতে হ্যাঁ আগের সরকার করতে পারেনি, তখন পরে উঠতে পারেনি সবটা, সেই জন্যই তো করবেন। নতুন টেকনোলজি, নতুন আইডিয়া, কিভাবে তার মাল্টিফিকেশন করা যায় আমাদের এই জমির উৎপাদন, কোথায় তার উল্লেখ? সার পাওয়া যায় না, ওষুধ পাওয়া যায় না, কিচ্ছু হয় না, শুধু এরকম টোকেন কিছু বিলি করে এগ্রিকালচার হবে। শুধু একটা উদাহরণ দিচ্ছি, অনেকগুলো উদাহরণ দেওয়া যায়, সময় কম, আমি বলছি না। বিশালগড়ের একটা জায়গাতে আমরা তখন একটা ফুলের এক সময়তে এই যে আমাদের কোনো বিক্রি হলে, কোনো লিডার আসলে, কোনো জয় হলে, এর জন্য বা বিয়ের সময়তে এই ফুলও এক সময়তে কলকাতা থেকে আসতো। তখন চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল, আরে ফুলও আমরা কলকাতা থেকে আসতে হবে, অন্য কিছু আসবে? গভর্নমেন্ট এই বিশালগড় এরিয়াটাকে পুরো একটা ফুল চাষের একটা এরিয়া হিসেবে ডেভেলপ করলো, লক্ষ্মী। And that area Tripura has become self-sufficient in flower producing. বরঞ্চ গ্র্যান্ডুলাস নামে একটা ফুল এখান থেকে ত্রিপুরা থেকে ইসরায়েল যেত। আমি যাইনি ফিজিক্যালি, কিন্তু পত্রপত্রিকায় দেখি সেখানে নাকি ওনার ফুলের কোনো অস্তিত্ব নেই। মাননীয় কৃষিমন্ত্রী যদি, হ্যাঁ, ইয়েস প্লিজ। আপনি যেটা বলছেন এখানে এখন ফুলের কিছু নেই, আমি আপনার অবগতর জন্য হাউসকে জানাচ্ছি, এখানে এখন কৃষি দপ্তর থেকে ফুল মজুত করার জন্য এখানে স্টোর হাউস করা হচ্ছে এবং আগামী দিনে ফুলের চাষ আরো বেশি করে। আমি খুশি হব। ভুল তথ্য দয়া করে ভুল তথ্য হাউসকে দেবেন না। এগ্রিকালচার আমরা অনেক ডেভেলপমেন্ট হয়েছি। ইট ইজ ওকে, ইফ ইট ইজ দেয়ার আই উইল বি হ্যাপি। একটু গিয়ে একটু ভিজিট করে দেখেন। ঠিক আছে, আমি একদিন যাবো, আপনাকে নিয়ে দেখবো স্যার। তারপর অ্যালাইট, এগ্রি অ্যালাইট কোনগুলো? এগ্রি অ্যালাইট সুধাংশুবাবু দপ্তরের মন্ত্রী, ভেরি ডাইনামিক মিনিস্টার, অ্যানিমাল রিসোর্স, ফিশারি। সেখানে অ্যানিমাল রিসোর্স কি বলা হয়েছে কয়েক লাইনে, যে 2900 এরকম প্রগ্রেসিভ ফার্মারকে কিছু পুরস্কৃত করা হয়েছে, আর কিছু এক্সোটিক জার্মোপ্লাজম বিক্রি হয়েছে।
তো ত্রিপুরা রাজ্য তো এখানে আনুপাতিক হারে বৃষ্টিপাত বেশি, এখানে আরো নানাভাবে পশুপালন, দুগ্ধোৎপাদন এগুলো বাড়ানো যেত। হ্যাঁ, বামফ্রন্ট সরকার আপনারা বললেই এগুলো বললেন আগে কি করেছেন, তখন থেকে তখনকার চাইতে আরো বেশি করে আপনারা দেখাতেন, আমরা বলতাম হ্যাঁ আপনারা করেছেন। বাট হোয়ার ইজ দ্য মেনশন অফ দ্যাট? তার ডাইরেকশন কোথায়, পরিকল্পনা কোথায়? নাথিং। ফিশারিজ সেম, পত্রিকা দেখলাম কদিন আগে এখানে মৎস্য উৎসব করা হয়েছে, মৎস্য নাই, মাছ নাই। এমনই মৎস্য বিপ্লব হচ্ছে, মাছ নাই। আমাদের রাজ্যে একটা বড় লেক আছে, দম্বল লেক। এই দম্বল লেক, হ্যাঁ, এই দম্বল লেকের আরো বহুবিধ তার ইউটিলাইজেশন হওয়া দরকার, ট্যুরিজম থেকে আরম্ভ করে ইভেন যে এই পিসিকালচার, থাউজেন্ডস অফ ফ্যামিলি এটাও নির্ভরশীল। এখন শুনছি, আমি জানি না, এখানে হয়তো বা অনিয়োজকরা ভালো বলতে পারেন, সেই দম্বল লেক নাকি অন্ধ্রপ্রদেশের কোন একটা কোম্পানিকে লিজ দেওয়া হচ্ছে ফর 25 ইয়ার্স। এডিসি হলেও ইট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দি স্টেট। তো এরকম একটা জায়গা, এটা ভালো হচ্ছে কিনা খারাপ হচ্ছে, স্টেট গভর্নমেন্ট তরফ থেকে তার কোনো উল্লেখ থাকবে না, বাজেটে তার রিফ্লেকশন থাকবে না, এবং এটাকে আরো কিভাবে এডিসিকে সাথে নিয়ে এডিসিকে সাহায্য করেই করা যায় তার ভাবনা থাকবে না। নাথিং ইজ দেয়ার। স্যার, আমি কত সেশনেও বলেছিলাম যে এগ্রিকালচারের সাথে যুক্ত ওয়াটার রিসোর্সের একটা অংশ, দ্যাট ইজ ইরিগেশন। উইদাউট ইরিগেশন ইউ কান অ্যাচিভ দ্যাট গোল। ত্রিপুরার যে জমি স্বল্প, দেশের মধ্যে পার ক্যাপিটা ল্যান্ড অ্যাভেলেবিলিটি সবচেয়ে কম সারা দেশের মধ্যে, কাজে আমাদের জমি টানলে লম্বা হবে না, এটাকে মাল্টিপ্লাই করতে হবে, নতুন কৃষির বিজ্ঞান কাজে লাগাতে হবে, তার জন্য জল লাগবে। কিন্তু এখানেও এবারও আমি হতাশ হলাম। আমি ভেবেছিলাম গতবারের এই আলোচনার পর বোধহয় আমাদের কৃষিমন্ত্রী সাহেব অর্থমন্ত্রীকে একটু চাপ দিয়ে এই সেচের জন্য বাড়াবেন, কিন্তু এখানে লেখা আছে অনলি 110 crore কিছু ডিপ টিউবওয়েল বা স্মল বোরের জন্য করা হয়েছে। এটা টোটাল বাজেটের মাত্র 0.39%। কিন্তু এই সময়তে হান্ড্রেডস অফ লিফট ইরিগেশন, হান্ড্রেডস অফ পিকআপ ওয়্যার, হান্ড্রেডস অফ ডিপ টিউবওয়েল এগুলো অকেজিও হয়ে আছে, এগুলো লংজিভিটি আছে, যন্ত্র এগুলো ঠিক করতে হবে। তার জন্য ইনভেস্টমেন্ট কোথায়? হোয়ার ইজ দ্য প্ল্যান? তো এই জন্য বলছি, যে সেক্টর, প্রাইমারি সেক্টর সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন করে, দ্যাট সেক্টর ইজ ডাইরেকশনলেস। কোনো কম্প্রিহেনসিভ প্ল্যান নেই, শুধু কসমেটিক কিছু দিয়ে আমরা নিজেদের তালি বাজাচ্ছি, আমরা অনেক কিছু করে ফেলছি। স্যার, এইভাবে হয় না। সেকেন্ড, স্যার, রুরাল ডেভেলপমেন্ট। এখানে দুটো জিনিস আমি বলবো শুধু এখানে। প্রথমত, এলুপাই সাহেব বলেছেন অ্যানড্র্যাক্স বা রেগা বললে সবাই আমরা জানি যে একটা সময়তে এ রাজ্যে 95-96 দিন করে কাজ করত। তার উপরন্তু এগ্রিকালচার, হর্টিকালচার, ফিশারি সব মিলিয়ে গড়ে প্রায় রুরাল ফ্যামিলি 125-150 মেন্ডেস পেত। টুডে ইট হ্যাজ কাম ডাউন অ্যারাউন্ড 50। এবং তাও দেখছি আমরা প্রায় প্রতিদিনই পত্রিকা উঠছে, কোথাও আজকে দম্বরনগর ব্লক ঘেরাও, পরশু সামান্য ব্লক ঘেরাও, তরশু হেজামারাতে রাস্তা ব্লক। কেন? কত টাকা মজুরি তাদের? কেন কাজ করে শেষে মজুরি না পেয়ে ব্লকে তালা দিতে হবে? আমাদের মা বোনদের রাস্তায় বসতে হবে?
কেন অ্যালোকেশন নেই? আপনি যদি এই যে অর্থ আসতো এগুলো আজকে আসছে না, আপনি যদি এটা মাইনাস করেন, আপনি যে কৃষক সম্মান নিধি দেন ওই টাকা দিয়ে আপনি হিসাব করুন, আপনি আগে যা পাচ্ছেন তার চেয়ে কম পাচ্ছেন। হ্যাঁ, আরেকটা জিনিস আমি এক্ষেত্রে বলবো, এই বাজেট ইয়েতেও লেখা আছে ৮৩,০০০ লাখপতি দিদি আপনারা করেছেন। ৮৩, আরো বেশি হলে আরো খুশি হব আমরা। যদি ৮৩,০০০ যদি লাখপতি যদি দিদি হয়, why it has not reflected in your total budget? কারণ তাদেরকে ঋণ দিলে আপনার এই রাজ্যে আরো ইনভেস্টমেন্ট বাড়তো, কিন্তু সবটা মিলে আপনার বাজেটে তার রিফ্লেকশন নেই কেন? হোয়াই ইউ রিসিভস নট ইনক্রিজিং? আপনি যে তাই যদি হতো তাহলে কেন হচ্ছে না? আমি বলছি ঠিক আছে, হোক না, আপনারা টার্গেট করছেন, আমরাও প্রশংসা করব, হওয়া দরকার। কারণ যে একদিকে শিক্ষিত মা, স্বাবলম্বী মা এবং শিক্ষিত মার সন্তান অশিক্ষিত হয় না, সন্তান অযত্নে লালিত হয় না। আমরা চাই, কারেক্ট, মহিলাদেরকে এনকারেজ করছেন, আপনারা অনেক মহিলা এমএলএ এনেছেন, উই আর হ্যাপি, অ্যাপ্রিসিয়েট করি আমি। কিন্তু বাট আপনারা বলছেন যে লাখপতি কোটিপতি বানাচ্ছেন, বাট ইট ইজ নট রিফ্লেক্টিং টু ইউর টোটাল বাজেট। তো এই জায়গায় মিসপ্লেস হচ্ছে। আমি এই জন্য বলছি, বাজেট পাস না হওয়ার জন্য বলছি না, বাট টু নেল, টু ফিগার আউট, এবং এর জন্য বাজেট এটা রিফ্লেক্ট হবে কিভাবে? আই ডোন্ট নো কিভাবে বাজেট রিফ্লেক্ট হবে। না না, আমি বলছি না 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 বলেন, বলে বাজেট ভাষণে বলেনি, এটা রিফ্লেক্ট হবে কি? মুশকিল আপনি তো বুঝছেন হাউ কি বলছেন রিফ্লেক্ট হবে। আমি বলবো না না, এই যে আপনারা কি বলেন মাধ্যমে আপনাকে কেউ ডিস্টার্ব করেনি, কিন্তু এরকম বলবেন না, হাউ কি মিসগাইড করে দিচ্ছেন। আই উইল হিয়ার ফ্রম ইউ, ইউ নিড ইউর রিপ্লাই। আমি জন্য তুলে রাখলাম, আমি নোট করুন, আমি তুলে রাখলাম, আমি পেশেন্টলি আই উইল হিয়ার ফ্রম ইউ, আই উইল লার্ন ফ্রম ইউ। If there our didis, our dadas, our brothers, our sisters, their incomes are being enhanced, so that will reflect to our GDP, reflect to our total size of the, এর মানে তো আমদানি হচ্ছে, but it is not happening. Then sir, আরেকটা শব্দ পঞ্চায়েতে লেখা হয়েছে, আরেকটা বলা হয়েছে, আমি এই মহতী সভাকে আনন্দের সাথে জানাচ্ছি। যে কি জানাচ্ছেন আমি এটা নিয়ে যাচ্ছি না স্যার। ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি এডিসি, এটা তো পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকেই তার অ্যাডমিনিস্ট্রেশন এবং তার ইলেকশন হয়। যদি আমাদের অর্থমন্ত্রী এটাও যদি লিখতে পারতেন, আমি এই মহতী সভাকে আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী লোকসভা নির্বাচনের পরে যত তাড়াতাড়ি সম্ভব ভিলেজ কমিটি নির্বাচন হবে, তাহলে এই ভিলেজ কমিটি প্রায় ৫ শতাধিক ভিলেজ কমিটি, সেখানে কোনো নির্বাচিত নেই। তো কে চালাচ্ছে এগুলো? কে স্কিম ঠিক করছে? কে ইউনিভার্সিটি ঠিক করছে? হোয়াট কাইন্ড অফ ডেমোক্রেসি ইজ রানিং ইন দিস স্টেট? সেখানকার লোক কার কাছে যাবে? তো স্যার, ওইসব এলাকাতে কি হচ্ছে তাহলে? ইনবিল্ট, সেখানে আপনি এইভাবে সংবিধানকে ভূতা করে রেখে এডিসি এলাকার মানুষকে আপনি তার অধিকার থেকে আপনি বঞ্চিত করছেন। তা আমি বলবো যে মাননীয় অর্থমন্ত্রী তার রিপ্লাইয়ের সময়তে যদি এটা কাইন্ডলি বলেন যে আমি আনন্দের সাথে বলছি যে এখানে হবে, আমরা খুশি হব। স্যার, সেকেন্ড আমি আসছি এডুকেশন স্যার। খুব আমার পূর্ববর্তী বক্তা সদস্য 30 মিনিট হয়ে যাচ্ছে স্যার, আমি শেষ করবো স্যার। আমার পূর্ববর্তী বক্তা খুব বলেছেন যে না, 70 বছরের ইতিহাস বলেছেন, আমরা সমৃদ্ধ হয়েছি স্যার।
অল্প সময় শেষ। হ্যাঁ, 70 বছর ইতিহাস শুনেছি স্যার, খুব সমৃদ্ধ হয়েছে। কিন্তু এই বাজেটে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার জন্য বরাদ্দ মাত্র 4টা লাইন, অনলি 4 লাইনস। স্যার আপনিও কাইন্ডলি দেখুন একটু, মাত্র 4টা লাইনস। কেন? এই যে আমরা দেখলাম কদিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে, মাস্টার নেই, সাউন্ড বক্স দিয়ে ইয়ে হচ্ছে, টিচিং হচ্ছে, সাউন্ড বক্স বাজাচ্ছে আর ছেলেরা নাচছে। তারপরে স্যার আমাদের মানে খুবই সিনিয়র লিডার, তিনি যখন মন্ত্রী ছিলেন আমাদেরকে শুনিয়েছেন সাধনা, প্রেরণা, আরো কি কি জানি, এগুলি যে কোথায় হারিয়ে গেল স্যার। তো এই সাধনা প্রেরণার অংশগুলো কেন আসলো না এই বাজেটে? তো এইভাবে যে শিক্ষা যদি এইভাবে নেগলেক্টেড হয়, আর শিক্ষা যদি কোনো সরকারের তার অগ্রাধিকারে না থাকে, আপনি কিছু ভালো ভালো কথা এইসব কথা বললে তো সেখানে হবে না স্যার। আর হায়ার এডুকেশন, 3টা প্রাইভেট ইউনিভার্সিটির নাম উল্লেখ করে হায়ার এডুকেশন সমাপ্ত। স্যার দেখুন বাজেটে, তাহলে শিক্ষার প্রতি কি গুরুত্ব দিচ্ছি আমরা, কি গুরুত্ব দিচ্ছি? আমি শুধু একটা কথা বলবো, মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর ইউনিভার্সিটি, এমবিবি ইউনিভার্সিটি, যেটা আমরা করেছিলাম তখন, এই এমবিবি ইউনিভার্সিটিতে কি চলছে একটু গিয়ে দেখুন। ইকফা ইউনিভার্সিটিতে সেখানে কোন একটা কোর্সের জন্য যা ফি না, তার চেয়ে বেশি একটা গভর্নমেন্ট রান একটা ইউনিভার্সিটি, আমাদের প্রয়াত মহারাজার নামে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার এই হাল। এই যদি হয় শিক্ষা স্যার, আমাদের আগামী প্রজন্ম তার কি হবে? আমি জন্য বলবো, আমি আবারও বলছি না বাজেট পাস না হওয়ার জন্য না, কিন্তু এগুলো একটু দেখুন। এমপ্লয়মেন্ট, এই বাজেটে কিচ্ছু নেই। আমাদের বেকার যুবকরা তো এরাও তো আশা করে থাকে বাজেটে কি লেখা হয়েছে আমাদের জন্য। কিছু স্কিল ডেভেলপমেন্ট, এটা সেটা বললেও তো পেট ভরবে না, আমাদের ঘরের ছেলেদেরও পেট ভরবে না, আপনাদের ঘরের ছেলে মেয়েদের পেট ভরবে না। এই জন্যই ওই কিছু কিছু লোক বাধ্য হয়ে, আমি তাদেরকে দোষ করছি না, গাঁজা পাচার করছে, চিনি পাচার করছে, বর্ডারগুলোতে অসংখ্যভাবে বেড়েছে। এগুলি না হোক আমরা চাই। এটা কোনো কোনো পার্টিকুলার দলের লোক করছে কথা বলছি না, সবার, কারণ এগুলি পরিবেশ বাধ্য করছে তাদেরকে। স্যার এই জন্য এই যে এসটিজিটি, ট্যাট, জিআরবিটি, কিন্তু সেখানে কি করছেন আপনারা? জিআরবিটিতে চাকরি হয়েছে, সেদিন একটা পত্রিকাতে উঠেছে মালদারামে জিআরবিটির চাকরি, পত্রিকা নাম উল্লেখ করে দিয়েছে পশ্চিমবাংলার কোন কোন জায়গা থেকে ত্রিপুরার এই গ্রুপ সি, গ্রুপ বিও নয়, গ্রুপ সি। অথচ স্যার আজকেই আমি উত্তর পেয়েছি আমার ইয়েতে, আনএমপ্লয়মেন্ট সিনারিও ত্রিপুরা রাজ্যের মধ্যে, এই রাজ্যে up to 9 pass 48,999 job seekers, 10th 74,287, 11 1,503, 12 pass 83,084, diploma after 10th 3,125, diploma graduate 66,932, postgraduate 16,526, PhD 218, এরকম 3,29,000 as on 31st January 2004 they are job seekers. Total number of registered job seekers in the NCS portal as on 31/01/2024. আর এদেরকে বঞ্চিত করে মালদায়, নদিয়াতে, বিহারে, আসামে শুধু এগ্রিকালচার ডিপার্টমেন্টের তথ্য সে পত্রিকা লিখেছে। আমি ভেবেছিলাম মাননীয় কৃষিমন্ত্রী তার চ্যালেঞ্জ করবেন, না এরকম হয়নি, খুশি হতাম আমরা, কিন্তু আজ পর্যন্ত চ্যালেঞ্জ আমরা দেখিনি। আমরা জানেন স্যার, এই সরকারি সিদ্ধান্ত নিয়েছে পিআরটিসি বাধ্যতামূলক। কোনো দিন আপনারা যে প্রসিডিউর
সেই প্রসিডিউর মেনটেন করতে গিয়ে কিন্তু এরকম হয়েছে। রাইট, শুনুন, বলুন আপনি এই প্রসিডিউরটা কারা ছিল? আপনাদের সময় পিআরটিসি বাধ্যতামূলক করেছেন? পিআরটিসি আমাদের সময়তে আর ওইসব আলাদা কথা, ওইসব গল্প বহুত হয়েছে, বহু বাইরের লোক। আমার কথা বলছি, এই সরকার এসব চিন্তা করি যখন দেখছে যে বাইরের লোক আসতে পারে, ঠিক আছে, সাথে সাথে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে ডিসিশন নিয়েছে। বলুন আগে কোনোদিন কোনো গভর্নমেন্ট করেছে? তাহলে ভালো, তাহলে আপনি আজকে বলুন তাহলে এই যাদের নাম এই পত্রিকাতে উঠেছে এগুলো কেউ বাইরের না? আমি এই কথা বলছি না, থাকতে পারে, বলুন থাকতে পারে। কেন? আরে আপনার সময় কেন আসলো? আপনার সময় আসলো কেন? আপনাদের সময় আসলো কেন? সেম টিউ আপনার হাউসকে আপনাদের সময় আসলো কেন? গণকে আপনি আশ্বস্ত করুন না আর হবে না। রাজ্যের বাইরের ছেলে মেয়ে চাকরি পায়নি। আপনি মাননীয় চেয়ারম্যান সাহেব, মাননীয় সদস্য যেটা বলছে, আমাদের যে সিদ্ধান্ত মাননীয় মন্ত্রী যেটা বলছেন সেটা হচ্ছে প্রসপেক্টিভ, নট রেট্রোস্পেক্টিভ। জিআরবিটির কথা আপনি যেটা মালদারামের কথা বললেন, জিআরবিটি আমাদের সরকার 18 সালে আসার পর বোর্ড গঠন হয়েছে এবং পরীক্ষা হয়েছে, কিন্তু আমাদের পিআরটিসি ম্যান্ডেটরি করেছি আমরা মাস 3 হবে, তার আগে ক্যাবিনেটের মাধ্যমে। তো আমাদের সিদ্ধান্ত হবে প্রসপেক্টিভ, নট রেট্রোস্পেক্টিভ। এবং বিগত দিনে যে পরীক্ষা হয়েছে সেগুলোতে বাইরে থেকে যারা আসবে, বিগত দিনে আপনাদের সময় প্রচুর সংখ্যায় টিপিএস, টিজেএস এবং টিপিএসসি কন্ডাক্টেড অনেক পরীক্ষা এসেছে, কিন্তু এখন থেকে আপনি একটা দপ্তরে দেখবেন যে রাজ্যের বাইরের কোনো ছাড়া, রাজ্যের ভিতরের ছাড়া বাইরের কোনো ক্যান্ডিডেট চাকরি পায় কিনা। আপনাদের ডিওয়াইএফআই যে যুব সংগঠন তারা কি বলেছিল যে জিআরপিটি চাকরিগুলো ভাওতা, চাকরিগুলো থাকবে না। না না, আপনারাই তো লেলিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত একটা জিআরপিটির চাকরি নিয়ে কোন ইরেগুলারিটিস হয়েছে, একটা অনিয়ম হয়েছে, একটা দেখাতে পারবেন? একটা চাকরি নিয়ে অনিয়ম হয়েছে আপনি দেখাতে পারবেন? I have the list. You may have the list. I have the list with me. I don't challenge. You may have the list with you. I don't know why you have obtained the list. I agree. But so far JRPT is concerned, can you raise a single question? Whether this government taken a challenge? Yes, this government is ready to accept the challenge. If there is any irregularities in JRPT, you may please try to establish before the House. We are ready to accept the challenge. এগুলাতে বাইরের ছেলে মেয়ে নেই, সরকার বলুক দাঁড়িয়ে। সেটা বলছি না। কেন বলছেন না? জিতেন বাবু, কেন আপনি মিসলিড করছেন? ইউ আর মিসলিডিং দ্য হাউস। আমরা এই কথা বলছি না, আমরা বলছি যে প্রসপেক্টিভ হবে, নট রেট্রোস্পেক্টিভ। বিগত আমাদের সিদ্ধান্তের আগে যারা পরীক্ষা দিয়েছে সেখানে বাইরে থেকে আসতে পারে, কিন্তু পিআরটিসি ম্যান্ডেটরি করার পর একটা বাইরের ছেলে আসবে রাতিপুরাতে চাকরির জন্য। এটা আমরা করেছি ফর দ্য সান অফ দ্য সয়েল, ফর দ্য সেক অফ দ্য সান অফ দ্য সয়েল। আপনারা তো করেননি সেটা, আমরা করেছি সেটা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এক মিনিট বলুন, দীপঙ্কর বাবু বলুন, বলুন। আমাদের রাজ্যে কি যোগ্য প্রার্থী ছিল না যে এতজন প্রার্থীকে বাইরে থেকে আনতে হয়েছে? দীপঙ্কর বাবু, আপনারা কি বুঝতে পারেন না? কথা না বুঝে কথা বলছে। আমরা কি বললাম সবাই বুঝতে পেরেছে, এই হাউসে যারা আছে গ্যালারি থেকে শুরু করে প্রত্যেকে বুঝতে পেরেছে যে হোয়াট ইজ রেট্রোস্পেক্টিভ, হোয়াট ইজ প্রসপেক্টিভ। আমরা যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি তারপরে যত চাকরি হবে এই রাজ্যের ছেলে মেয়েরা পাবে, বাইরে থেকে অ্যালাউড না। আর রেট্রোস্পেক্টিভ মানে কি? জিআরপিটিটা রেট্রোস্পেক্টিভে পড়ছে। এই সিদ্ধান্তের পর কবে চাকরি হয়েছে তাহলে? কটা? যাই হয়েছে একটা হোক না, আরে যাই হয়েছে একজন আফটার দ্যাট ডিসিশন যা সিদ্ধান্ত নেওয়ার পরে যা হয়েছে না, এই যে বাইরের ছেলে মেয়েরা গ্রুপ সি গ্রুপ ডি তে চাকরি পাবে, এই যে ফ্ল্যাট গেটটা কবে খোলা আছে, কে খুলেছে? আপনি তো খুব ইন্টেলিজেন্টলি কথা বলেন। শুনুন কথা, শুনুন। অ্যাডভার্টাইজমেন্ট যেদিন দিয়েছে, যেদিন আমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, ঠিক আছে, সেদিন শুনুন, জনগণ নড়বেন না, নড়বেন না, নড়বেন না, জায়গা থেকে নড়বেন না। যেদিন অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সেদিন কি এরকম সিদ্ধান্ত ছিল? আপনাদের সিদ্ধান্ত রয়েছে। রাজ্যের যেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি সেদিন পরে যা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে কেউ বাইরের কেউ পাবে না। ইট ইজ ক্লিয়ার। ত্রিপুরাজ্যের আরআরএ সবসময় লেখা হয় পার্মানেন্ট রেসিডেন্ট অফ দিস স্টেট, দ্যাট ওয়াজ রিমুভড
এটাকে বাইরে থেকে আনার জন্য। এবং দেখার বিষয় হলো পশ্চিম বাংলার শুধু মালদা পয়েন্ট অফ অর্ডার নাগাদ থেকে। মাননীয় চেয়ারম্যান স্যার, পয়েন্ট অফ অর্ডার। উনি যে বলছেন 25 বছর তো ওনাদের সরকার ছিল। আরে কি বলছেন? আই ক্যান গো বাই নেম a series of series of officials. টিপিএসসি কন্ডাক্টেড, এমন বহু পরীক্ষা হয়েছে, তাদের সময় বাইরে থেকে এনে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আমি সত্যতা করতে চাই না, আপনাদের সময় দেওয়া হয়েছে। আপনাদের স্টেটমেন্ট যারা আইপিএস হয়ে আইএস হয়ে রিটায়ারমেন্ট হয়ে গেছে, টিসিএস পেয়েছে, টিপিএস পেয়েছে, বাইরে থেকে এনে তাদেরকে দেওয়া হয়েছে। তারা কি করে পেল? তবে আমার উদ্দেশ্য আরআরএ যদি সেটা মেনশন থাকতো, তবে বাইরে থেকে তারা কি করে পেল? ধরা পড়ে গেছেন স্যার। কিটাও ধরা পড়ে গেল। কি বলছেন উনি? সদস্য প্লিজ প্লিজ আপনার চেয়ারম্যান মহোদয়, চেয়ারম্যান মহোদয় শুনুন, স্যার লিডার অফ দ্য অপোজিশন বক্তব্য রেখেছে। কথাটা যদি পরিষ্কার না বলে, যে সিদ্ধান্ত মূলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম যে যখন বাইরের লোক সুযোগ পাচ্ছে, সাথে সাথে আমরা সিদ্ধান্ত নিলাম। আমরা কোনো সিদ্ধান্ত তো 2 বছর আগে যে অ্যাডভার্টাইজমেন্ট সেখানে চেক দিতে পারবো না। সেটা কি 10,300 মধ্যে বিপদে পড়বো? আমরা যদি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে যা অ্যাডভার্টাইজমেন্ট হবে এবং চাকরি হবে, এই অ্যাডভার্টাইজের পরে আর কোনো বাইরের লোক সুযোগ পাবে না। তাহলে আগে যদি আগে ওনারা ভালো হয়েছে, আমাদের বিরোধ হয়েছে, কি মুশকিল? 18 ইংরেজির আগে তাহলে ত্রিপুরার যে গ্রুপ সির চাকরির কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি না? 2018 আগে ত্রিপুরার যে গ্রুপ সির কোনো চাকরির অ্যাডভার্টাইজমেন্ট হয়নি? হয়েছে। হ্যাঁ, বাইরের লোক পেয়েছে। তখন কোথায় হয়েছে? সবগুলি হয়েছে, সব দপ্তর হয়েছে। বাহ 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 না বললে হবে না, দেখেন সবগুলি সিঙ্গেল দেখেন। আরে ভাই, গ্রুপ সি আপনি জানেন, গ্রুপ সি টিপিএসসির মাধ্যমে হয়। পরিষ্কার আপনাদের আপনাদের সময় তো কি করতেন? ওয়াক ইন ইন্টারভিউ করতেন স্যার। বোর্ড তৈরি করে, ওয়াক ইন ইন্টারভিউ তৈরি করে নিজেদের কাছের লোককে পাইয়ে দিতেন, প্রকৃত যুবকদেরকে বঞ্চিত করে। এখন আমরা বোর্ড করেছি, ট্রান্সপারেন্ট পলিসিতে চাকরি নিয়োগপত্র সেখানে হচ্ছে স্যার, সেগুলোকে চ্যালেঞ্জ করতে পারবেন না স্যার। সেকেন্ড আসছে আমি একটা পয়েন্টে, ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা এবং পশ্চিমবঙ্গ আইন শৃঙ্খলা ত্রিপুরা জুট মিলে কটা দিনের সংবাদপত্রে হেডলাইন প্রমাণ দিচ্ছি তো স্যার। কটা দিনের সংবাদপত্রে হেডলাইন জুট মিলে অপরাধীরা কোনো বিচার ছাড়া পাচ্ছে, নাম্বার অফ কনভিকশন কমে যাচ্ছে, হচ্ছে না। কি করে হবে? কি করে হবে? জিতেন বাবু, স্যার আপনি 45 মিনিট নিয়ে নিয়েছেন। স্যার আমি 5 মিনিট শেষ করছি, 5 মিনিট, অনলি 5 মিনিটস। স্যার কেন হচ্ছে? বিকজ অপরাধী ধরা পড়ে না। অপরাধী ওরা নিজেদের একটা পরিচয় দেয়, আমি কথা বললে তো তেলে বেগুনে জলে উঠবেন। এরপরে কোনো দারোগার পক্ষে আর ইনভেস্টমেন্ট তার এগোতে পারে না। এই হলো অবস্থা। ধর্ষণ হয়, খুন হয়। আজকে রিপোর্ট স্যার মাননীয় মুখ্যমন্ত্রী এই আজকে জবাব দিয়েছেন, আমি আজকেরই হচ্ছে, অন্য দিনে বলছি না। টুডেস রিপ্লাই, ল অ্যান্ড অর্ডার। চার্জশিট আর ইয়ার পার্টিসিপেন্ট কে এক? না না জিতেন বাবু প্লিজ কমপ্লিট করুন। আজ আগে হোক না, এই কথা আমি কোর্টে এখানে হাউসে দাঁড়িয়ে বলতে পারবো না, যার বিচার করেছি আমি জানি না। স্যার আরে কি বলছেন? আপনি বলছেন ক্রিমিনালকে ধরা পড়ে না, ক্রিমিনালদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, কেন মিসগাইড করছেন? পবিত্রকে বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং বাদর চৌধুরী চার্জশিট, আপনি বলছেন ধরা পড়ে না। এই হলো আপনার ওকালতি, সম্মান দিয়ে ধরে নিয়ে এই হলো ওকালতি বিদ্যা। আপনার লজ্জা করে না? কি লজ্জা? কিসের লজ্জা? চার্জশিট হলে শাস্তি হয়, পানিশমেন্ট হয়। আপনি বলছেন ধরা পড়ে না পড়লে, ধরা না পড়লে ট্রায়াল হচ্ছে কিভাবে? ট্রায়াল হচ্ছে কিভাবে? কনভিকশনের কথা বলছি। তো কনভিকশন ট্রায়াল না হলে কনভিকশন হয়? আপনার ট্রায়াল না হলে কনভিকশন হয়? স্যার আজকেও আমি প্রশ্ন করেছিলাম একটা আনস্টার্ট কোয়েশ্চেন নাম্বার 68, যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবি তথ্য অনুযায়ী 2021, 22 এবং 23 সালে মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা কত? বলা হয়েছে উত্তর 23 সালের এখন বের হয়নি, 21 এবং 22 সালে বের হয়েছে। 22 সালে মহিলা সংক্রান্ত অপরাধ, নারী নির্যাতন ইত্যাদি ইত্যাদি 807, 2022 700
152. That means আপনি ব্যয় every day ব্যয় বরাদ্দের আলোচনা করতে গিয়ে চলে যাচ্ছেন। তখন বলছেন আপনারা সব বাজেটে বলুন, এখন আবার আপনি অন্যদিকে যাচ্ছেন। স্যার এটা কি ধরনের বলুন স্যার? আমি আপনাকে দেখাচ্ছি 45টা কোশ্চেন করেছিলাম স্যার, 36টা কোশ্চেন ডিসঅ্যালাউড হয়েছে। আমি আপনাকে খুব বিনীতের সাথে বলবো, ইউ প্লিজ আফটার দিস সেশন ইজ ওভার, আপনার কোন অফিসার বা কে আমরা ক্লাস করব, ঠিক আছে? আমাদেরকে শেখান। এবং কি ধারা দিয়েছেন? আপনি বাজেটে আসেন প্লিজ। 4111। ওকে, বাজেটে আসেন স্যার। বাজেট প্লিজ। আপনারা প্রশ্ন করলে প্রশ্ন ডিসঅ্যালাউ করে দেবেন, আলোচনা করলে পরে ডিস্টার্ব করে ডাইভার্ট করবেন। স্যার এটা তো হয় না স্যার। 45 মিনিট 48 মিনিট হয়ে গেছে। আপনার 10 মিনিট জায়গায় 30 মিনিট বলবে, আমরা 20 মিনিটে একটু বেশি বলতে পারবো না? আর এত ডিস্টার্ব হচ্ছে, কত মিনিট ডিস্টার্ব হলো? না স্যার, এই যে ল অ্যান্ড অর্ডার, আমি মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, আমি বলবো যে রিপোর্টগুলো আসছে এনআইএ আমাদের রাজ্যের যে থানাকে না জানিয়ে এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে, ইট হ্যাজ নেভার হ্যাপেন ইন আওয়ার স্টেট। কখনো হয়নি এটা। স্যার বলতে পারি না স্যার। লাস্ট আমি যেটা বলতে চাইছি স্যার, লাস্ট আমি শেষ করছি স্যার। একটা চ্যাপ্টার আপনি যুক্ত করেছেন এখানে, সুশাসন, গুড গভর্নেন্স। ভালো, চেষ্টা থাকাটা অন্যায় না, ভালো। কিন্তু আমি বললাম সুশাসনের নমুনা একটা টিআইএফটি একটা সেন্টারে খোলা হয়েছে, ডাইরেক্টলি মুখ্যমন্ত্রীর সাথে এই ইন্টারেক্ট করতে পারছে। কিন্তু যেরকম ভাবে প্রত্যেকটা পিডাব্লিউডি বলুন, আরডি বলুন, বিভিন্ন জায়গাতে সুকল ই টেন্ডারিং এর নামে সমস্ত একটা সিন্ডিকেট হচ্ছে। কন্ট্রাক্টরকে থানায় ঢুকে, ওই একটু আগে শুনছিলাম আমাদের অমরপুরে এমএলএ সাহেবের, থানায় ঢুকে পুলিশের হেফাজতে থেকে লাইভ করে মুখ্যমন্ত্রীকে বলছে আমাদেরকে বাঁচান, আমার দিকে টাকা চাইছে। দিস ইজ হ্যাপেনিং ইন এভরি ডিপার্টমেন্ট। সুশাসন স্যার এগুলো। ডেপুটি স্পিকার আজকে নেই এখানে, তাকে ধন্যবাদ। কালকে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, যার বেশি উন্নতি তার বেশি দুর্নীতি, এবং তাদের পরিণতি হবে সর্বনাশ। এবার প্লিজ ডেপুটি স্পিকার স্যার, স্যার আপনার ডেপুটি, এবার কনক্লুড করুন। আপনার ডেপুটি বলেছে এগুলো বাজেট ভাষণে আসে না, আপনি কনক্লুড করুন প্লিজ প্লিজ। স্যার সেই কারণেই স্যার এই পয়েন্ট অফ অর্ডার স্যার, পয়েন্ট অফ অর্ডার স্যার, পয়েন্ট অফ অর্ডার। অনারেবল স্পিকার স্যার, বাজেট স্পিচের মধ্যে এভাবে কারোর পার্সোনাল বিষয় নিয়ে কি ইন্টারফেয়ার করা যায়? এটা কি আমাদের রুলস এন্ড বিজনেসের কোন ধারা মোতাবেক উনি করতে পারেন, এটা বলতে পারেন? না না না, কারোর পার্সোনাল ইস্যুতে কোথায় আপনি আবার না না পার্সোনাল কত নাম্বার আর্টিকেল আপনি বলতে চান? কেন ব্যক্তিগত বিষয় হবে? পার্সোনাল ইস্যু কেন ব্যক্তিগত বিষয় হবে? ইউ ক্যানট, পত্র পত্রিকা, ইউ ক্যানট। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, না না না, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এবং আমাদের হাউসের ডেপুটি স্পিকার যখন এরকম একটা স্ট্যাটাস দেন, দিস ইজ ভেরি 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 সিরিয়াস থিং। ঠিক আছে, যত বেশি দুর্নীতি তত বেশি উন্নতি। আচ্ছা ঠিক এবং আছে, তাদের পরিণতি সর্বনাশ হয়েছে। এটাই হলো, এটাই বলছি ডেপুটি স্পিকার। ওকে, এবার কনক্লুড করুন। বলছি যে এই বাজেট এটাকে সমর্থন করলাম না। সমস্ত সর্বনাশ সিপিএম আর কংগ্রেসই হচ্ছে। মাননীয় ডেপুটি স্পিকার স্ট্যাটাস ঠিকই দিয়েছেন। সর্বনাশ তো সিপিএম আর কংগ্রেসই হচ্ছে, আর কারণ কি বুঝিয়েছেন? সুধাংশু বাবু উনি কি বুঝিয়েছেন? স্ট্যাটাস ঠিক বলেছেন, যত বেশি দুর্নীতি তত বেশি অবনতি। কাদের? আগে এখান থেকে ওখানে। আরে এটা তো পরিষ্কার। এরকম তো আমাদের তো এরকম অবনতি হয়নি। অবনতি আপনাদের দুর্নীতি হয়েছে বলেই চার্জশিট থেকে শুরু করে সবকিছু। আমরা এটা বলতে চাই না, আমি বলে গেলাম, আগেও বলেছিলাম থার্ড হবেন, এবার বলছি 00 হবেন, বলে দিলাম 00। মাননীয় সদস্য এসে দেখা হবে, 00 হবে যদি একজন আসতে পারেন। ওকে, দায়িত্ব না, ওকে দায়িত্ব নিয়ে বলছি, যদি 28 একজন আসতে পারে আমাকে বলবেন স্যার। 00 বলছেন তো? হ্যাঁ। ওকে বাস, ঠিক আছে, তো এটা তো আমি ওকে বললাম, সাপোর্ট করলাম। মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়। মাননীয় স্পিকার মহোদয়,
আমাদের রাজ্যের জন্য 2024 এবং 25 অর্থবর্ষের আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের দেওয়া যে ভাষণ, সেই ভাষণকে সমর্থন করে আমি 2-4তে কথা বলার বা বক্তব্য রাখার যে সুযোগ পেলাম, আপনার কারণে আমি আপনাকে ধন্যবাদ জানাই। সর্বপ্রথমে বাজেটের মধ্যে বিভিন্ন দপ্তরগুলোর ব্যাপারে বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। আমি সব বিষয়ে যাব না, শুধুমাত্র আমার সামনে বসা মাননীয় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী, ওনার দপ্তরের যে সমস্ত বিষয়গুলো নতুন এসছে সেগুলোর ব্যাপারে আমি আলোচনা করব আর চেষ্টা করব যে সমস্ত বিষয়গুলো আমাদের এই রাজ্যের বরিষ্ঠ নেতৃত্ব এবং ভারতীয় পার্লামেন্টের উনি সদস্য ছিলেন, এই রাজ্যের মন্ত্রী ছিলেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব উনি সাংবিধানিক দায়িত্ব উনি পালন করে গেছেন। ওনার মতো অভিজ্ঞতা আমার নেই, তো না, যেহেতু আমি ওনার মতো এত দায়িত্ব পালন করিনি, সাংবিধানিক দায়িত্ব, তো সেই হিসেবে যদিও ওনার মতো বিভ্রান্ত করতে পারবো না, কিন্তু আমি যতটুকু পারি চেষ্টা করব সুন্দর বিষয়টাকে সঠিকভাবে এই হাউসের মধ্যে তুলে ধরা। আমাদের ডক্টর বাবা সাহেব আম্বেদকর, যিনি সংবিধানের প্রণেতা আমাদের ভারতবর্ষের, উনি একটা কথা বলে গিয়েছিলেন, দি প্রোগ্রেস অফ এনি সোসাইটি ডিপেন্ডস অন দ্য প্রোগ্রেস অফ এডুকেশন ইন দ্যাট সোসাইটি। যে কোনো একটা সমাজ সে উন্নতির পথে কতটুকু যাবে তা নির্ভর করে তার শিক্ষার উপর। কাজেই এখানে আরো উল্লেখ করতে হয়, আমাদের মাননীয় এলওপি সাহেব ওনার বক্তব্যে বলেছিলেন একটা বিষয়, যা হোক উনি বলেছিলেন বলে ওনার বক্তব্যে আমি একমত বলে এটা উল্লেখ করছি যে 2-1টা সুপারি ছাড়া 2টি শুকর দিয়ে কোনোদিন কোনো সমাজ কোনো পরিবারকে উন্নত করা যায় না, তা ঠিক বা অবস্থার তার পরিবর্তন করা যায় না। তার জন্য বিভিন্নভাবে সরকারকে উদ্যোগ নেওয়ার দরকার পড়ে এবং সেই উদ্যোগগুলোকে বাস্তবায়ন করার জন্য সেই দিশাতে তার কাজ করা খুবই দরকার। এই বিষয়টাকে আমি জানি না আমাদের বিরোধী দলনেতা কিভাবে এই বাজেটকে মূল্যায়ন করেছেন, কিন্তু আমি যা দেখলাম আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে এই যে শিক্ষার ব্যাপারে আমাদের বাবা সাহেব আম্বেদকরজি সংবিধান প্রণেতা, উনি যে বিষয়টি আমাদের সমাজের জন্য একটা মেসেজ দিয়ে গেছেন, সেই মেসেজের অনুযায়ী যদি আমি বলতে চাই, জনজাতি মানুষের কল্যাণের জন্য 2018-19 থেকে 2023-24 পর্যন্ত 29শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত গৃহীত প্রধান উদ্যোগগুলি একটা একটা করে ওনারা এই দপ্তরের তরফ থেকে আমাদের সম্মুখে রাখবার চেষ্টা করেছেন, যেখানে বোর্ডিং হাউস স্টাইপেন্ড এবং মেট্রিক এবং প্রি মেট্রিক পোস্ট মেট্রিক বিভিন্ন যে স্টাইপেন্ডের স্টুডেন্ট ছাত্র এবং ছাত্রীদেরকে যে পরিমাণে দেওয়া হয়েছে তার সংখ্যাটা যদি আমরা দেখি 3,68,693 জন স্টুডেন্টসদেরকে এই যে স্টাইপেন্ডের সুবিধাটা দেওয়া হয়েছে। তাহলে আমরা এতে বলতে পারি যে আমাদের সরকার যথেষ্টভাবে জনজাতি অধ্যুষিত এলাকার যে সমস্ত স্টুডেন্টসগুলো রয়েছে তাদের শিক্ষার ব্যবস্থাটাকে যাতে সুন্দর একটা দিকে নিয়ে যাওয়া যায় সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের সরকার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেখানে শুধু ওই 500টি সুপারি ছাড়া 2টি শুকর ছানা দেওয়ার মধ্য দিয়ে জনজাতিদেরকে উন্নয়ন করার সেই চেষ্টাটা আমাদের সরকার করছে না। তাদেরকে শিক্ষা দেওয়ার পাশাপাশি আমরা এটাও জানি বিভিন্নভাবে কোচিং সেন্টার খোলার মধ্য দিয়ে যাতে আমাদের ড্রপ আউটের সংখ্যা যাতে কম হয়, তাদেরকে কিভাবে গুণগত শিক্ষা দিয়ে কিভাবে
একটা সুন্দর জীবন দেওয়া যায়, শিক্ষিত জীবন দেওয়া যায়, সুন্দর সমাজ গঠন করার জন্য তাদের অবদান যাতে সমাজের মধ্যে থাকে সেই ব্যবস্থা যাতে করা যায়, তার জন্য আমাদের সরকার আজকে বিভিন্নভাবে কোচিং সেন্টার পরিচালনা করছে, যেখানে হাজার হাজার স্টুডেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল কোচিং ইন কোর সাবজেক্ট, বিভিন্ন বিষয়গুলোর উপরে কোচিং দেওয়ার মধ্য দিয়ে 53,037 স্টুডেন্টসদেরকে কোচিং দেওয়ার কারণে ওনাদেরকে বা সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে পাস করার জন্য বা সুন্দর একটা গুণগত শিক্ষা দেওয়ার চেষ্টা আমাদের সরকারের দ্বারা করা হয়েছে। এর মধ্যে সরকারি হোস্টেল নির্মাণ, মহিলা কলেজে আমাদের আগরতলা স্থিত মহিলা কলেজ, ওমেন্স কলেজ যেটা, আম্বেদকর কলেজ, ফতিকরাই, গন্দাসরা সরকারি কলেজে ডিগ্রি কলেজের জন্য 3টি হোস্টেল নির্মাণ। এই হোস্টেলগুলিতে কারা থাকবে? জনজাতি, যারা একদম পাহাড়ের ভিতরের বা বর্ডার সাইডের যারা স্টুডেন্টস, যারা গরিব, যাদের আগরতলায় এসে মা বাবার পয়সা নিয়ে পড়াশোনা করার ক্ষমতা নেই বা সৌভাগ্য হয় না, সেই ধরনের স্টুডেন্টসরা সেই সমস্ত হোস্টেলগুলিতে থাকবে। বা আগরতলাতে যে হোস্টেলটা হবে, এখানে মহিলা কলেজেও যারা আগরতলা আসতে চায় কিন্তু ভাড়া বাড়িতে থেকে পড়াশোনা করার সেই রকমের আর্থিক তার ক্ষমতা নেই, আর্থিক সক্ষমতা নেই, সেই ধরনের স্টুডেন্টসরা এসে পড়াশোনা করার সুযোগ পাবেন। অর্থাৎ এতেও জাতি বা সমাজকে গঠন করার একটা সুযোগ এখানে রেখে দেওয়া হয়েছে। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, এটা আগামী দিনে একটা বিকল্প, আমাদের একটা বিপ্লব, শিক্ষার ক্ষেত্রে বিপ্লব নিয়ে আসার মতন একটা বিষয় হয়ে আসবে। আমরা জানতাম বিগত বাম সরকারের আমলে, যা আমার পূর্ববর্তী বক্তা মাননীয় জিতেন বাবু, উনি এখন আর এই হলে নেই, ওনার বক্তব্য শেষ করার পর আমাদের এই হাউসটাকে বিভ্রান্ত করার পর ওনার কাজ শেষ, উনি এখন সম্ভবত রেস্ট করতে গিয়েছেন। তো আমি বলতে চাই, ওনাদের সময়ে মাত্র 4 নাম্বারস অফ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এখানে ছিল, যেটা বর্তমানে 4টা লেখা আছে, আমি 4টাই দপ্তরের দেওয়া হিসাবে আমি বলছি 4টা। তো এখন বর্তমানে 17টা নতুন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের কাজ চলছে, যেগুলোতে 8,160 স্টুডেন্টস পড়াশোনা করার সুযোগ পাবেন। তাহলে এই 8,160 স্টুডেন্টস যখন হায়ার এডুকেশনে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে বা বিভিন্ন টেকনিক্যাল কোর্সগুলোতে গিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, এতে কি জাতির উন্নতি হবে না? এটা তাহলে এই বাজেটের, এই যে বললেন, একটা শব্দ প্রয়োগ করেছিলেন উনি, কি শব্দ? বাজেট নাকি ব্যর্থতার দলিল। এখানে এই যে বিষয়গুলো রেখে দেওয়া হয়েছে, বন্ধন বিকাশ কেন্দ্র স্থাপন, যার মাধ্যমে বিভিন্ন বাগান করার জন্য আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে আর্থিক সহায়তা দেওয়ার একটা এখানে প্রবধান এখানে রাখা হয়েছে। তাহলে এটাকে ব্যর্থতার ফল? আমি জিজ্ঞেস করতে চাই মাননীয় সিনিয়র নেতৃত্ব, বিভ্রান্তকারীর নেতা মাননীয় জিতেন চৌধুরী মহোদয়কে, সেই সাথে আমাদের এখানে যে সমস্ত হোস্টেলগুলো রয়েছে সেগুলোকে মডার্নাইজ করারও একটা ব্যবস্থা আছে। এখানে লিস্ট দেওয়া আছে, আমি ডিটেলসে যাব না কারণ সময়ের ব্যাপার আছে। রাবার মিশনে আমাদের এলপি সাহেব উল্লেখ করেছিলেন যে আমরা সেকেন্ড পজিশনে আমরা রাবার উৎপাদনের ক্ষেত্রে দেশের মধ্যে। তো এখানে রাবার মিশনকে আরও যাতে আমাদের কৃষকরা সুন্দরভাবে রাবার চাষ করার সুযোগ পায়, আর্থিক সহায়তা দেওয়ার জন্য মিনি স্মোক হাউস স্থাপন করা, লার্জ স্কেল স্মোক হাউস স্থাপন করা, যার সংখ্যা হচ্ছে লার্জ স্কেলের স্মোক হাউস 50টি, মিনি স্মোক হাউস 25টি, এভাবে স্থাপন করার একটা প্রাবধান রাখা হয়েছে। তাহলে কিভাবে উনি বলতে পারেন এই বাজেট ব্যর্থতার বাজেট? অর্থাৎ বিভ্রান্ত করার জন্য উনি একদম ষড়যন্ত্রমূলক মন মানসিকতা নিয়ে এই ধরনের বক্তব্যগুলো আমাদের সকলের সামনে, রাজ্যবাসীর সামনে উপস্থাপন করে গিয়েছেন এবং এই করার পর আবার রেস্ট করার জন্য ভিতরে চলে গিয়েছেন। শোনার কোনো ইচ্ছা উনার নেই। এখানে আমরা আরেকটা বিষয় উল্লেখ করতে পারি, PM জনমন, এটা খুব প্রশংসিত একটা উদ্যোগ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী নেতা, বিশ্ববরেণ্য নেতা, বিশ্বের 1 নম্বর নেতা বললে কেউর সহ্য হয় না মাননীয় স্পিকার মহোদয়। তো যাদের সহ্য হয় না, আমি ওনাদের উদ্দেশ্য করেই বলছি যে PM জনমনের মাধ্যমে যারা রিয়াং সমাজের মানুষ বা ভারতবর্ষের আদিবাসী জনগোষ্ঠীর মানুষ,
ওনারা 24,000 কোটি টাকার বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। এর মধ্যে পানীয় জল, স্বাস্থ্যসম্মত সেচের ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, এরপরে বাড়ি নির্মাণ, এ সমস্ত 11টা বিষয়ের উপর নির্ভর করে এই মন্ত্রকটা বা এই পিএম জন্মনির প্রকল্পটা চলবে। যেখানে আমরা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাই, আমরা কত পাই? 1,30,000 টাকা, মানে অন্যান্য যারা, কিন্তু রিয়াং সমাজের যারা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে, ওনারা পাবেন প্রায় 2.5 লক্ষ টাকা একটা ঘরের জন্য। এটা কি দিশা দেখানোর, বা যারা আজকে গরিব, যারা সমাজের মধ্যে পিছিয়ে পড়া, তাদেরকে উঠিয়ে আনার জন্য যে বাজেটে আলাপ আলোচনা বা প্রাবধান রাখা হয়েছে, সেই বাজেটকে উনি কিভাবে বলতে পারেন যে এই বাজেট নাকি ব্যর্থতার দলিল, অর্থাৎ বিভ্রান্তিকর বক্তব্য। আমাদের একটা বিষয় উনি উল্লেখ করেছিলেন, ব্লক ঘেরাওর বিষয়। ব্লক ঘেরাও কি শুধুমাত্র এই বিজেপি পরিচালিত সরকারের সময়ে হচ্ছে? আমি জিজ্ঞেস করতে চাই উনাকে, ওনাদের সময়ে এমন জঘন্য ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম এই ত্রিপুরা রাজ্যের বাসী, যে সমস্ত ঘটনাগুলোর কারণে আজও আমরা ত্রিপুরাবাসী লজ্জিত। ওনাদের শাসনের সময়ে কেন লজ্জিত? বিডিওদেরকে পিটানো হয়েছিল ব্লক হেডকোয়ার্টারে, বিডিও অফিসে মারা হয়েছিল, হসপিটালাইজ করা হয়েছিল। কার আমলে? সিপিআইএম এর আমলে, বামফ্রন্টের আমলে। এবং রেগাতে দুর্নীতির কোনো সীমারেখা রাখা হয়নি সে সময়, যার কারণে সেই দুর্নীতির কারণে আয়তনের চাইতে বেশি পুকুর খনন করেছিলেন ওনারা। এই যে বিষয়গুলো আজকে ওনারা ভুলে যান, আর আমাদের জনকল্যাণমুখী বাজেটকে ওনারা আখ্যায়িত করেন কি 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 আখ্যায়িত করেন? ব্যর্থতার দলিল। অর্থাৎ ওই নিজেদের কৃতকর্মকে ভুলিয়ে দেওয়ার জন্য, এই রাজ্যের মানুষ যাতে ওনাদের যে পাপের কর্ম, সে পাপ কর্মকে যাতে ভুলে যায়, তার জন্য বিভিন্নভাবে রাজ্যবাসীকে বিভ্রান্ত করে এই রাজ্যের মানুষদেরকে ভুল বুঝিয়ে কিভাবে আবার ওই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়, সেই অপচেষ্টা ওনারা সবসময় করে যাবেন, সেটা স্বাভাবিক। রাস্তা মেরামত নাই, একটা বিষয় বলেছিলেন উনি, রাস্তা মেরামত নাই। কোথায়? আমি তো দেখি না আজকাল মাননীয় রেসপেক্টেড জিতেন বাবুকে কোনোখানে ঘোরাফেরা করতে, কিন্তু উনি বললেন রাস্তার মেরামত নাই। আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, আমাদের মনুঘাট থেকে আমবাসা এবং আমবাসা হয়ে আগরতলার যে রাস্তাটা ছিল, আসা যাওয়া করা যেত না, এমন অবস্থা ছিল। ভাঙ্গা ভাঙ্গা বড় বড় গর্ত, এমন অবস্থা ছিল, বড় বড় গর্তের মধ্যে মাছ ফেলে দিলে মাছের চাষ করা যেত, সেই ধরনের অবস্থা ছিল। কিন্তু বর্তমানে গিয়ে দেখুন না, ধর্মনগর থেকে আগরতলা আপনি পুরো রাস্তাটা ভ্রমণ করে দেখুন, গিয়ে দেখুন কি অবস্থা। যদি মেনটেনেন্স না হয় তাহলে এই রাস্তার অবস্থা আজকে কিভাবে ট্রান্সফরমেশন হলো, কিভাবে পরিবর্তন হলো? পরিবর্তন হয়ে সেই মাছের চাষ করবার মতন যে বড় বড় গর্তগুলো কোথায় গেল? তাহলে কি আপনারা সেগুলো উদা হয়ে গেল এমনিতেই অলৌকিক শক্তির কারণে? আমাদের সরকার যদি মেনটেনেন্স সমাপ্তি করব, লাখপতি দিদির কথা বলছেন, 83,000 জন লাখপতি দিদি আমরা আমাদের রাজ্য সরকারের সুউদ্যোগের কারণে আমরা করতে পেরেছি। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের সময়ে এসএসজি গ্রুপগুলোর অবস্থা কিরকম ছিল? এই রাজ্যবাসী সবাই জানে। তৎকালীন সময়ে যে সমস্ত এসএসজি গ্রুপের মহিলারা ব্রাঞ্চ সম্পাদকের স্ত্রী হবেন, ব্রাঞ্চ সম্পাদকের বিভিন্ন আত্মীয়ের স্ত্রী হবেন, ওনারাই লোন পেতেন। কিন্তু বর্তমানে দেখুন সবাইকে, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, সবাইকে দেওয়া হচ্ছে। এবং সুদের সংখ্যা কত জানেন? সুদের সংখ্যা 0.60 পয়সা না কত জানি আমি, হ্যাঁ আমি সঠিক তথ্য দিতে পারছি না, কিন্তু 1 টাকাও নয়, সুদের হার 1 টাকাও নয়, 0.50 বা 60 এর মধ্যে থাকবে। স্যার একটু শেষ করছি, 60 পয়সা 58 থেকে 60 পয়সার মধ্যে সুদের হার দিতে হচ্ছে আজকে এসএসজি মায়েদের, এসএসজি মহিলাদেরকে, যার একটা এই সুউদ্যোগের কারণে অনেক দিদিরা, অনেক মায়েরা আজকে লাখপতি হচ্ছেন। এই লাখপতি হওয়ার কারণে অনেক গরিব পরিবারগুলো আজকে মাথা উঁচু করে সমাজের মধ্যে বেঁচে থাকার একটা সাহস পাচ্ছে। তবুও এই বাজেটকে আপনারা ব্যর্থতার দলিল বলবেন, লজ্জা হয়। এরপরে আইন শৃঙ্খলার কথা, বিচার ব্যবস্থার কথা বলেন, লজ্জা হয় না? সিপিআইএম এর আমলে সিপিএম এর পার্টি অফিসে বিভিন্ন সামাজিক বিচার ব্যবস্থা চলতো, এটা কি আমরা ভুলে গেলাম? আমরা? আমার বিধানসভাতেও একজন গর্ভবতী মায়েকে আপনাদের একজন সিপিআইএম এর নেতা পেটে লাত্তি মারার কারণে তার বাচ্চা
ইমেচিউর হয়ে জন্মগ্রহণ করতে বাধ্য হয়েছে। এই যে পাপের কারণগুলো, এই যে পাপের বোঝাগুলো আপনারা কি আমাদের উপর দিতে চাইছেন? না, আমরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির কারণে কোটি কোটি মানুষদেরকে নরেন্দ্র মোদীজির দ্বারা উপকৃত করছি। এর আশীর্বাদ আমাদের মাথার উপর থাকবে। আপনাদের সেই বঞ্চনা, নির্যাতন, কষ্ট লাগানোর যে পাপ কর্মের ফলগুলো আপনারা যদি ছাপিয়ে দিতে চান তাতে কোনো লাভ হবে না। একটু আগে স্যার বললে তো শেষ হবে না স্যার, মাত্র কত 14 মিনিট, 15 মিনিটস, ওনারা 35 মিনিট 40 মিনিট বললেন স্যার। জিতেন বাবু 45 মিনিট। ঠিক আছে স্যার, শেষ করছি স্যার, শেষ করছি। বাজেট কম, বাজেট আপনাদের সময়ে কত ছিল? বা এই যে বিভিন্নভাবে রিসিপ্টের কথা বললেন উনি, কিভাবে কি বললেন রিফ্লেক্ট হয় না। যখন আমাদের মাননীয় কৃষিমন্ত্রী যখন জিজ্ঞেস করলেন ওনাকে কি রিফ্লেক্ট হয় না, তার উত্তর কিন্তু উনি দিতে পারলেন না, উত্তর কিন্তু দিতে পারেননি উনি। অর্থাৎ কিভাবে বিভ্রান্ত করা যায়, পেঁচিয়ে কেচিয়ে এইভাবে দান থেকে। আর নাচ একটা সুন্দর দিলেন স্যার, আপনিও দেখেছিলেন হয়তো, কি নাচ সুন্দর, কোমর ফাঁকিয়ে নাচটা দিলেন। যাই হোক, এত বছর ওই এই ধরনের একজন বরিষ্ঠ নেতার নাচ দেখার সৌভাগ্য হয়নি। আজকে দ্বিতীয়বারের সদস্য হয়ে এই বিধানসভার আমি ওনার একটা সুন্দর নাচ দেখতে পেলাম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমাকে বোধ দিয়ে যে সমস্ত জনগণরা, সামনুবাসীরা আমাকে এখানে পাঠিয়েছেন ওনার নাচ দেখার জন্য, আমি আমার গণদেবতাদেরকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। আপনাকেও ধন্যবাদ। আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়, আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের দ্বারা যে বাজেট, আমি উভয়কে, আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় এবং আমাদের অর্থমন্ত্রীকে মহোদয়কে এই বাজেট, জনকল্যাণমুখী বাজেট দেওয়ার জন্য ওনাদেরকে আমি সমর্থন করি, ধন্যবাদ জানাই এবং অনুরোধ করব সবাইকে সাপোর্ট করার জন্য, ধন্যবাদ জানানোর জন্য ওনাদেরকে। থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী পাঠানলাল জামাতিয়া মহোদয়। এখন তো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, এলবি সাহেব তো নেই, সবাই ঠিক করেন যে টাইম বাড়াইবেন। সিএম সাহেব তো রাজি আছে, এখন বাকিরা অপোজিশন নিশ্চয়ই। আপনারা বলুন। হ্যাঁ, না আপনাদের ইচ্ছা, পরে বলতে পারবেন না যে, এই জন্য বলছি না, আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে পাঠানলালের পরে আরো একজন, শুধু দুইজন আপনারা দুইজন। পাঠানলাল বাবু পরে আলোচনা, না না এরকম ভাবে আরে আনসার্টেন, এটা কি 10টা পর্যন্ত এই আপনাদের সেন সাহেব, দীপঙ্কর বাবু, অশোক বাবু বলো, কজন আছে কন্যা? ওনারা কজন? আরো বোধহয় 3 জন বোধহয়। আমরা কমিয়ে ফেলেছি, অন্তত আপনারা তাহলে 2 জন করেন, তারা 2 জন, আমরা 2 জন, 6 জনে শেষ করে দিন। আজকে না, কালকে তো আছে। বলবেন, কালকেও বলবেন। এই তো প্রশ্নটা মুশকিল তো, সবাই 10-এর মধ্যে সীমাবদ্ধ থাকে না তো, 10-এর বেশি করেন না। তাহলে ওইদিকে 10 কি দীপঙ্কর বাবু? এখন কি আজকে তাহলে আর 2 জন 10, তাহলে আমরা 2 জন বাস। ঠিক আছে, পাঠানলাল বাবু 60 মিনিট, 1 ঘন্টা। থ্যাংক ইউ সো মাচ অনারেবল স্পিকার স্যার, আমাকে সুযোগ দেওয়ার জন্যে। গত 1 তারিখ মার্চ বাজেটের উপরে আমাদের অনারেবল মিনিস্টার স্যার যে বক্তব্য পেশ করেছেন, ওটার উপরে আমি কিছু সংক্ষেপে, বেশি কথা বলবো না, একটু বক্তব্য রাখতে চাই। বাজেট হয়েছে সেটা ভালো কথা, আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নতির জন্যেই বাজেটটা করা হয়েছে, সেটা ঠিক। আমিও চাই বাজেটটা পাস হোক, তবে আমার মধ্যে একটু প্রশ্ন রয়ে গেছে। বাজেটে ঠিক আমি দেখলাম একটা এডুকেশন, সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন পার্টে আমি ওইটা নিয়ে একটু বলবো। During 2023-24 National Education Policy, 2020 has been implemented in the state, and accordingly new regulations and curriculum have been introduced. Very good. But new buildings for 21 secondary schools will be constructed under Rural Infrastructure Development Fund, RIDF that is, and an amount of 123.78 crore will be spent during this 2024-25. ভালো কথা, কিন্তু
বাজেটটা রাখা হয়েছে 21টা সেকেন্ডারি স্কুল তৈরি করবার জন্য, কিন্তু যেহেতু আমি 41 অম্পিনগর রিপ্রেজেন্ট করছি তাই, এবং আমাদের অম্পিনগর সবাই জানেন একটা অ্যাসপিরেশনাল ব্লক, তো সেই অনুসারে বাজেটের মধ্যে আমি দেখিনি অনেকগুলি প্রায় 14-15টার মতো ওখানে হাই স্কুল আছে এবং হায়ার সেকেন্ডারি স্কুল আছে প্রায় 3-4টে। এর মধ্যে এই 14-15টা হাই স্কুলের মধ্যে প্রায় 6-7টাই স্কুল বিল্ডিং নেই ভালো করে। সবখানেই আমি যখন ভিজিট করি, সবখানেই যখন যাই, স্যার একটু আমাদেরকে স্কুল বিল্ডিং দেওয়ার জন্য আপনি একটু চেষ্টা করেন না, এই কথাই বলা হয় আমাকে যে সময় স্কুলে যাই। তো যেহেতু অ্যাসপিরেশনাল ব্লক, আমি মনে করি ত্রিপুরা রাজ্যে 12টা অ্যাসপিরেশনাল ব্লক আছে, তো ওইগুলিকে হিসাব করে যেহেতু অ্যাসপিরেশনাল ব্লক আইডেন্টিফাই করা হয়েছে, তো তার উপর ভিত্তি করে ফান্ডটা অ্যালোকেশন করা দরকার। হয়তো সমভাবে ফান্ডটা অ্যালোকেশন হচ্ছে না, বাজেট করা হয়েছে সেটা ঠিক। আর একটা এখানে বিষয় আছে, একটা ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। আমি গতবারে আমাদের মহামান্য রাজ্যপালের ভাষণের উপর আমি কিছু বক্তব্য রেখেছিলাম। অম্পিনগর অ্যাসেম্বলির মধ্যে আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ন্যাশনাল মিট ফুটবল প্লেয়ার এবং ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার্স অনেক এখনো প্রতিভাবান প্লেয়ার্স আছে, কিন্তু এখানে আমি দেখলাম লাইক সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড, মাল্টিপারপাস স্পোর্টস হল, অ্যাথলেটিক ট্র্যাক, সিনথেটিক টার্ফ হকি গ্রাউন্ড, সুইমিং পুল, ওপেন জিমনাসিয়াম আর বিং কনস্ট্রাক্টেড এট ডিফারেন্ট লোকেশনস অফ দ্য স্টেট। কিন্তু আমার কনস্টিটিউশনের মধ্যে বোধহয় শুধু একটাই ওই দিন দেখেছিলাম কি একটা ওপেন জিমনাসিয়াম, একটা 4-5 লাখের একটা বাজেট করা হয়েছিল। তো গতবার আমি এখানেই প্রশ্ন তুলেছিলাম কি যেহেতু ফুটবল প্লেয়ার অনেক প্রতিভাবান প্লেয়ার আছে, এখন রাজ্যেও আমার অম্পিনগরেই বেশিরভাগ করে প্লেয়ার্সরা পার্টিসিপেট করছে, স্পোর্টস স্কুলে আছে, তো আমার এরিয়ার মধ্যে যেন একটা ভালো ফুটবল গ্রাউন্ড, একটা উন্নত মানের ফুটবল গ্রাউন্ড ইনক্লুডিং গ্যালারিজ একটা করে দিলে বা বাজেটের মধ্যে একটা ঢোকালে বোধহয় ইনক্লুড করলে বোধহয় একটু ভালো হবে। তার জন্যই আমি এখানে বাজেটটাকে পুরোপুরি সমর্থন করতে পারছি না, এবং হেলথের বিষয়ে একটু আমি বলতে চাই। ঠিক হেলথের উপরে আমি গতবারে প্রশ্ন তুলেছিলাম। সিএইচসি অম্বিনগরে একটা আছে এবং পিএইচসি একটা আছে, তার মধ্যে ডক্টরের অভাব। একটা সিএইচসি চালাতে গেলে মিনিমাম 6 জন করে ডাক্তারের প্রয়োজন হয়, সেই জায়গাতে 3 জন, এবং তৈদুতে ঠিক পিএইচসি আছে ওখানে 2 জন দিয়ে ডাক্তার চালাচ্ছে হসপিটাল কোনো মতে। এরপরে ইকুইপমেন্টস, ডাক্তার বারবার বলে আমাকে বলেছেন কি আমাদেরকে ইকুইপমেন্টসের ব্যবস্থা করে দিন, ডাইরেক্টরের সাথে কথা বলে একটু ব্যবস্থা করে দিবেন, কোনো ইকুইপমেন্টস নেই। তো আমার প্রশ্ন হচ্ছে বাজেটের মধ্যে যখন ধরা হয় শুধু নাকি ঘর বানানোর জন্যেই নাকি বাজেটে ধরা হয়, না সেখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে, ইকুইপমেন্টসের ব্যাপারে বোধহয় বাজেটে কি ধরা হয় না? এটা আমার কাছে একটা প্রশ্ন মনের মধ্যে জেগে থাকে হেলথের ব্যাপারে। আর একটা লাস্টলি, আমি বেশি কথা বলবো না, এই যে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের ব্যাপারে এখানে স্টেট গভর্নমেন্ট হ্যাজ স্পেন্ড, এটা গতবারের 2545 crore আন্ডার জল জীবন মিশন ইন লাস্ট 4 years। কিন্তু আমি বলতে চাই অ্যাজ অ্যান অ্যাসপিরেশনাল ব্লক
অনেকগুলি নাম আছে, এখন আমি বললে শেষ হবে না। যেমন একটা হ্যামলেটস, 45, 60 families, 70 families, just like লুংফুন, রোহিদাপাড়া, রামজোহা, হালুয়া, 20 কিলো, ওইসব জায়গা আছে। ওইসব জায়গাগুলিতে এখন পর্যন্ত জলের এক বিন্দু মাত্র পৌঁছায়নি। তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি এটাই অনুরোধ রাখব, বাজেটের মধ্যে এবং ফান্ড অ্যালোকেশনের মধ্যে যেন একটা সমভাবে ইকুয়ালি ফান্ডে অ্যালোকেশন করা হোক, সেটাই মাননীয় মন্ত্রীর কাছে একটা অনুরোধ থাকবে। আর একটা লাস্ট বিষয় হচ্ছে রুটস অ্যান্ড ব্রিজ, রাস্তার উপরে আমি কিছু কথা বলতে চাই। এখন আমাদের অম্পি নগর হয়ে তেলিয়ামুড়া থেকে, খোয়াই থেকে শুরু করে অমরপুর হয়ে সাবরুমে চলে যাবে। অনেক বছর আগে আমি শুনেছিলাম কি 2 লেন হবে হবে হবে, কিন্তু এখন অবধি এই সার্ভেই চলছে। একটা ছোট্ট রাস্তা, তেলিয়ামুড়া হচ্ছে একটা সাব ডিভিশন এবং অমরপুরে একটা সাব ডিভিশন। এই সাব ডিভিশনের রাস্তার মধ্যে বিপক্ষে আছেন না বলবেন, না বলার কেউ নেই। অতএব বিলটি, আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতভাবে গৃহীত হইল। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো দি ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট বিল 2024, দি ত্রিপুরা বিল নাম্বার 3 অফ 2024 এই সভায় বিবেচনা করার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Respected Speaker, sir, the Tripura public demand recovery within bracket amendment